স্যার অধ্যক্ষ মহোদয়, স্যার আমি আজকে একটি মুলতবি প্রস্তাব দিয়েছিলাম। আগে প্রশ্নোত্তর পর্ব আমি শুনবো। ঠিক আছে, আমার বিষয়টা নিয়ে একটু কথা আমি বলে নিই। আমি প্রশ্নোত্তর পরে সেদিনও আপনাদের দীপঙ্কর বাবুকে বলেছিলাম, শুনেছি, আজকেও শুনবো। আগে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনার সঙ্গে বিধানসভায় সবগুলো গুরুত্বপূর্ণ ইস্যু হবে আশা করি। প্রশ্নোত্তর পর্ব শেষ হোক, আমি আপনার সঙ্গে। না স্যার, বিষয়টা এরকম যে আজকে সারা রাজ্য থেকে প্রত্যেকটা হাজার হাজার কৃষক জমিয়া খেত মজুর আগরতলাতে আসছে প্রত্যেকটা দিন। জিতেন বাবু স্যার, আপনি এই বাজেটে কৃষকদের নিয়ে কোনো কথা নেই। 100 বার হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে শুনবো, কথা বলে যাবেন। যদি মুখ্যমন্ত্রী না পারেন, আমি বললাম মাননীয় কৃষিমন্ত্রী আছেন, তিনি শুনুন। আরে শুনবো এই জন্যই সেদিনও দেখুন প্রথম দিন বলেছি চালান, আজকেও বলেছি চালান, কিন্তু 10টা মিনিট পর্বে আমি শুনবো না। না কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন আবার সদস্যগণ আজকে আগেই করতে হবে, কারণ আজকে করবে কেন, ওইখানে কিছু লোক জমিয়ে রেখেছে, বক্তৃতা দিতেই। এবং আপনি জানেন কোশ্চেনে মাত্র একটা আছে সিপিএম এর প্রথম দিকে, একজনে ওয়াকআউট করলো বলে, এই এক কোণ আমরা যখন সিদ্ধান্ত ওয়াকআউট করলো বলে, আর কোনো কিছু নেই তো। আরে ভাই কি করো, একজনের মোশন এরকম ভাবে আমার স্যার 31 বছরের এই অ্যাসেম্বলি জীবনে একজনের মোশন এরকম ভাবে ইউজ করে। বাবু আপনি জানেন এইভাবে একজন মোশন আনা যায় না, এভাবে একজন মোশন আনা যায় না, আপনি জানেন। এবং আপনি ওনাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছেন না। আপনাদের পূর্বতন যারা লিজেন্ড পার্লামেন্টারিয়ান ছিলেন, প্রয়াত বৈদ্যনাথ বাবু, নিপেন বাবু, অধুনা মানিক সরকার বাবু, এদের থেকে শিখে আসুন। নতুনটা প্লিজ আমি অ্যালাউ করবো না। আমি বলেছি আফটার কোশ্চেন আওয়ার, ফিনিশিং দ্য কোশ্চেন আওয়ার, পার্সোনালি I will call Mr. Nirmal Babu and Noyan Babu. Now let me start question hour. প্রশ্নোত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ কর্তৃক উত্তর প্রদানের জন্য নিম্নলিখিত প্রশ্নগুলো সদস্য নামের পাশে উল্লেখ করা আছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণের নাম ডাকলে তিনি তাদের নামের পাশে উল্লিখিত তারকা চিহ্নিত প্রশ্নের নাম্বার জানাবেন এবং সংসদ দপ্তরে মাননীয় মন্ত্রী মহোদয় মন্তব্য করবেন। জাস্ট এ মিনিট, আমি সেদিনও রিপিট করেছি 7 তারিখ, আজকেও রিপিট করছি। আপনাদের বক্তব্য শুনবো, কিন্তু আপনারা প্রশ্ন উত্তর পর্ব চলতে দিন। 100 বার শুনবো, সবাই দেখছে, সবাই শুনছে, সবাই বুঝছে না। আমি বলেছি সেদিনও আমি ডেকেছি, মাননীয় দীপঙ্কর বাবু কোশ্চেন এনেছিলেন, একজন মোশন এনেছিলেন। আজকেও বলেছি আফটার ফিনিশিং দ্য কোশ্চেন আওয়ার আই অ্যালাউড নির্মল বাবু, খুব করতে হবে করুন। মাননীয় সদস্য শ্রী বিরোধী সিনহা মহোদয়। Admitted question 2, 3. মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 23 যিনি উঠিয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিরোধী সিনহা মহোদয়। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিম ত্রিপুরায় মলয়নগর স্থিত মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুলটি কবে স্থাপিত হয়েছিল? উত্তর হচ্ছে, এই পশ্চিম ত্রিপুরায় মলয়নগর স্থিত মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুল 25শে জানুয়ারি 1995 ইংরেজি সালে স্থাপিত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, বর্তমানে উক্ত স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? উত্তর, বর্তমানে উক্ত স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 48 জন। 3 নম্বর প্রশ্ন, উক্ত স্কুলে দ্বাদশ মানে কি কি বিষয়ে পড়াশোনার ব্যবস্থা রয়েছে এবং দ্বাদশ মানে ছাত্রছাত্রী সংখ্যা কত? উত্তর হচ্ছে, উক্ত স্কুলে দ্বাদশ মানে ইংরেজি, বাংলা, হিন্দি, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, শারীর শিক্ষা, চিত্রকলা, কম্পিউটার বিজ্ঞান, ব্যবসায় অধ্যয়ন, হিসাব বিজ্ঞান এবং সঙ্গীত বিষয়ে পড়াশোনার ব্যবস্থা রয়েছে এবং দ্বাদশ মানে ছাত্রছাত্রীর সংখ্যা 221। সাপ্লিমেন্টারি স্যার, আমাদের ত্রিপুরায় যে সকল প্রাইভেট স্কুল রয়েছে আমরা লক্ষ্য করেছি যে সেকশন কম
স্টুডেন্ট বেশি ভর্তি করে এবং স্কুলে যেতে হয় না, প্রাইভেট টিউশনিতে ব্যস্ত থাকে, কারণ স্কুলে নামটা ঢুকালো আর এদিকে টিউশনিতেই তারা চলে। এটা তো আমার মনে হয় অন্য জায়গাতে আছে কিনা জানি না, ত্রিপুরাতে এইটাই চলছে। এবং যখন সায়েন্সের কোনো রকম ক্লাস হয় তখন স্টুডেন্টের বসার কোনো জায়গা নেই, স্কুলের বাইরেও 50-60 জন স্টুডেন্ট দাঁড়াইতে হয়। এটা আমরা লক্ষ্য করেছি বেশিরভাগ স্কুলে, প্রাইভেট স্কুলে। ছাত্রছাত্রীদের বছরের ফিস একটা সরকার থেকে কন্ট্রোল করা দরকার, প্রত্যেকটা ইচ্ছা মতো নিচ্ছে। আর 2 নম্বর, এই প্রাইভেট স্কুলগুলোতে বিশেষ করে যে স্কুলটা আমি উল্লেখ করেছি যে মলয়নগরস্থিত যে স্কুলটি, এটা ছাত্র ভর্তির সময় 11-12 অনেক টাকা ডোনেশন দিতে হয়, লাখ লাখ টাকা। এবং এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখবেন কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে কথাটা বললেন যে প্রাইভেট স্কুলে যে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি কিন্তু ক্লাস রুম কম, যেহেতু উনি নির্দিষ্ট একটা স্কুলের কথা বলেছেন, নিশ্চয়ই তার বিষয়ে আমি দেখব এবং এটা হওয়া বাঞ্ছনীয় না। ফি স্ট্রাকচারের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি, একটা কমিটি করে কিভাবে ওনাদেরকে একটা আমাদের মানে আয়ত্তের মধ্যে সমস্ত গার্জিয়ানদের যে ফিস দিতে হয় তা আয়ত্তের মধ্যে আসুক, সেই ব্যবস্থা নিশ্চয়ই আমরা করবো। আমরাও চাই না যে একটা এমন একটা ফি স্ট্রাকচার করো যেটা কোনো অবস্থায় মানা যায় না, নিশ্চয়ই আমি দেখব। আরেকটা কথা ছিল, ফিসটা ঠিক আছে, ফিস ছাড়াও যে ডোনেশনের নামে যে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে, এটাতে অভিভাবকদের সাংঘাতিকভাবে অসুবিধা পড়ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে কথাটা বললেন যে ডোনেশনের বিষয়ে, এগুলো আমরা জানি, কিন্তু ডোনেশন নেয় নানাভাবে এগুলো হয়, কিন্তু একটা যাতে সব যে প্রাইভেট স্কুলগুলো আছে সেগুলোর একটা যাতে একটা রেগুলারাইজ করা যায়। আমাদের তো ডাইরেক্টলি আমি জানি না, সেটা আমাদের আইনগতভাবে আমরা উদ্যোগ করতে পারবো, কিন্তু নিশ্চয়ই আমরা দেখবো এগুলো করে এর একটা যাতে মানে ওই স্কুলের মধ্যে একটা সুষ্ঠু যে এই ধরনের ফিস স্ট্রাকচার বা এই ধরনের ডোনেশন নিশ্চয়ই আমি দেখব। মাননীয় স্পিকার স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি একটা আছে স্যার, আপনার মাধ্যমে আমি বলতে চাই যে প্রাইভেট স্কুলগুলিতে বিশেষ করে ইংলিশ মিডিয়াম যেগুলি স্কুল, ওইটাতে বছরের পর বছর ক্লাস 6 থেকে 7 ওঠার পর আবার ভর্তি ফি নেওয়া হচ্ছে। শুধু স্কুল ফি না স্যার, এটা কেন নেওয়া হচ্ছে, এটা এই বিষয়টাও মানে খতিয়ে দেখার উচিত বলে আমি মনে করি স্যার। এটা গ্রাম অঞ্চলে বিশেষ করে গরিব অংশের যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে তাদের জন্য খুব অসুবিধা হচ্ছে, বিষয়টা যেন বিবেচনা করা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দেখুন প্রাইভেট স্কুলগুলো এগুলো আপনি কোনো অবস্থায় গভর্নমেন্ট স্কুলের সাথে কম্পেয়ার করতে পারবেন। ওরা এখানে আসে, নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আসে এখানে, কিন্তু এমনটা করা উচিত নয় যাতে করে এই বিষয়গুলো নিয়ে মানুষের মনে কোনো সংশয় যাবে। এগুলো নিয়ে আমরা কথা বলবো, আপনাদেরকে আমরা নিশ্চয়ই ডাকবো, কথা বলবো যে কোন জায়গায় কি হচ্ছে, একটা রেগুলেশন যাতে হয় প্রপারলি, সেই বিষয়টা নিশ্চয়ই দেখবো, আমি বলেছি। মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। Honorable Speaker, sir, my admitted start question number 39. মাননীয় স্পিকার স্যার, স্টার্ট কোশ্চেন নাম্বার 39 উত্থাপন করে বিষয়টা জানতে চেয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। 1 নম্বর, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে নতুন বিল্ডিং যে ঘর নির্মাণ করার কোনো পরিকল্পনা দপ্তর আছে কিনা? উত্তর, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বিবেচনা করে মোট 8টি কক্ষ বিশিষ্ট নতুন বিল্ডিং ঘর নির্মাণ করার কাজ চলছে এবং শীঘ্রই শেষ হবে। 2 নম্বর হচ্ছে, থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়, যেহেতু 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসেন।
সাপ্লিমেন্টারি স্যার, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল 1995-এ শুরু হয়। তখন ছাত্র সংখ্যা ছিল মাত্র 5 জন। লাস্ট ইয়ার ছাত্র সংখ্যা 1222 জন। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে একটা নতুন বিল্ডিংয়ের উদ্বোধন কিছুদিন আগে হয়েছে। এবারে ছাত্র সংখ্যা প্রায় 15,000-এর মতো। তো সেই দিক বিবেচনা করে অতি সত্বর একটা নতুন বিল্ডিং হলে সেখানে পড়াশোনার সুযোগ হবে। কারণ বিদ্যাজ্যোতি স্কুল হওয়ার পর গার্জেনদের মধ্যে প্রচণ্ড উৎসাহ যে ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য। তো সেই দিক বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আশ্বাস দেন যে গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল একটা শহরের ঐতিহ্য এবং এই স্কুলটাকে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী কীভাবে পড়াশোনা করা যায় সেদিকে দৃষ্টি আকর্ষণ। মাননীয় স্পিকার স্যার, বর্তমানে কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে 1180 জন ছাত্রছাত্রী আছে এবং 21 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। বর্তমানে স্কুলটিতে 16টি ক্লাসরুম আছে, একটি থিঙ্কারিং ল্যাব আছে এবং 2টি শৌচাগার রয়েছে। কিন্তু বর্তমানে স্কুলটিতে আরও 8টি ক্লাসরুম, একটি লাইব্রেরি এবং একটি অডিটোরিয়াম এবং সীমানা দেওয়াল নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। এর মধ্যে 540 লক্ষ টাকা ব্যয় নিম্নলিখিত নির্মাণ কাজগুলি বর্তমানে পাবলিক পিডব্লিউডি দপ্তরের তত্ত্বাবধানে চলছে। 8টি অতিরিক্ত শ্রেণীকক্ষ যেটা আমি বললাম, শৌচাগার আরও 2টি হবে, সীমানা দেওয়াল 555 মিটার হবে। তো এই নির্মাণ কাজগুলি শীঘ্রই সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে। সাপ্লিমেন্টারি স্যার, সাপ্লিমেন্টারি স্যার, স্যার কাকে দেবেন? মাননীয় স্পিকার মহোদয়, আমার একটা সাপ্লিমেন্টারি। যখনই বিধায়করা প্রশ্ন তুলবেন যে আমার এলাকাতে স্কুল বিল্ডিং নেই, সরকার তখনই যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আপনাকে একটা স্কুল ঘর দেব, আই থিঙ্ক দ্যাট শুড নট বি দি কেস। আমি আমার চোখের সামনে দেখেছি কুমলুঙ্গে যে খুম্পুই একাডেমি আছে, প্রচুর স্টুডেন্ট, সো মেনি স্টুডেন্টস, কারণ এটা ইংলিশ মিডিয়াম। এবং গত বছর উই হ্যাভ স্টার্টেড দেয়ার, মানে উই মানে আমি যখন ছিলাম সেখানে, নাও আই ক্যানট সে, খুম্পুই অ্যানেক্স আর এটা তৈরি করতে হয়েছে এবং পুরনো হোস্টেল ঘরগুলিকে মেরামতের কাজ করে সেখানে ক্লাসরুম এর ব্যবস্থা করা হয়েছে। আমার মনে হয় শিক্ষা দপ্তরের মাধ্যমে ছাত্রদের আনুপাতিক হার দেখে কোথায় কোথায় এই ধরনের স্কুল ঘরের দরকার, আর্থিক সংকটের মধ্যে হলেও স্কুল ঘরগুলোর ব্যবস্থা করা উচিত। এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী যেন দেখেন। একসঙ্গে বলে ফেলুন। ভগবান বাবু। মাননীয় স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি কুমারঘাট বাদিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বহু পুরানো বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি আওতায় বা প্রকল্পে আনা হয়েছে, যার ফলে মাধ্যমিক পরীক্ষার পরে ক্লাস 11-এ যে ভর্তি হওয়ার জন্য একটা প্রচণ্ড অসুবিধা কুমারঘাট তথা কুমারঘাট সংলগ্ন যে গ্রামাঞ্চলগুলো আছে প্রত্যেকটা এরিয়ার ছাত্রছাত্রীদের। আমরা এই বছরে যা দেখলাম যে অভিভাবকরা তারা প্রত্যেকেই বিভিন্নভাবে মানে দৌড়ঝাঁপ শুরু হয়েছে, যেহেতু পার্শ্ববর্তী আর কোনো ক্লাস 12 স্কুল নেই। সোনাইমুড়িতে রয়েছে 5 কিলোমিটার দূরে এবং বেচছড়াতে রয়েছে। আমার বলার উদ্দেশ্য একটাই যে পাবিয়াচড়া ক্লাস 12 স্কুলের পাশাপাশি আরেকটা ক্লাস 10 স্কুল রয়েছে যেটা পাবিয়াচড়া কলোনি স্কুল। ওই স্কুলটাকে যদি ক্লাস 12 স্কুলে আপগ্রেডেশন করা যায় তাহলে কুমারঘাট এলাকার সকল ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার জন্য একটা বড় সহায়ক হবে। আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী তথা শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রীজির নিকট আমি প্রার্থনা রাখবো যে পাবিয়াচড়া
কলোনি স্কুলটাকে ক্লাস 10 স্কুলটাকে যেন আপগ্রেডেশন করে ক্লাস 12 স্কুল করা যায় কিনা। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের মাননীয় অপোজিশন লিডার যে কথাটি বলেছেন এবং আমাদের মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসও যেটা বলেছেন, দেখুন এখানে যাই বলবেন আমাদের সবকটা আমরা নোট ডাউন করব, বলার জন্য বলা নয়, এতটুকু আপনাদের বলতে পারি। নোট ডাউন আমরা করবো, নিশ্চয়ই করবো, আমাদের আধিকারিকরা এখানে আছেন। এবং যদি ওখানে আপনার প্রতিটা স্কুলের একটা ম্যানেজমেন্ট কমিটি ওখানে আছে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, তাদেরও এই বিষয়ে আমাদের কাছে আমাদের গোচরে আনা উচিত। আপনারা যেটা বললেন ঠিক আছে, কিন্তু ওখানে যেহেতু একটা কমিটি আছে সব স্কুলে, তারাও এগুলো যদি আনে নিশ্চয় আমরা দেখব। না হলে কেন হবে না, আর্থিক সমস্যা থাকলে বলবো আপনাদের, যাতে করে পরবর্তী সময়ে মানে কোনো প্রশ্ন যদি আবার বিধানসভায় করেন যে এবার তো বলেছিলেন এবার হয়নি, তার যথাযথ উত্তর আপনাদের স্যাটিসফাই করে আমরা দেব। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার। তিনটে হয়ে গেছে। মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। Speaker sir, start question 151. মাননীয় স্পিকার মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 151 বাই আমাদের অপোজিশন লিডার শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। প্রশ্ন 1, রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে কত সংখ্যক গ্রাজুয়েট টিচার এর শূন্য পদ আছে, অর্থাৎ ফর ক্লাস 9 and 10? উত্তর হচ্ছে বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 9 and 10 এর শূন্য পদ আছে মোট 1239। প্রশ্ন 2, উক্ত পোস্টগুলো পূরণ করার জন্য দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা? উত্তর 2, বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে শূন্য পদগুলি পূরণের জন্য দপ্তর যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং খুব শীঘ্রই যে আমাদের টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে শূন্য পদগুলি পূরণ করা হবে। সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না the figure he has given here 1239 ক্লাস 9 এবং 10 কে যারা পড়াবে, আই এম শিওর দে আর এসটিজিটি টিচার্স, গ্রাজুয়েট টিচার্স। 15 তারিখ 15/7/2022 একটা নোটিফিকেশন এখানে বেরিয়েছে। ওই নোটিফিকেশনে 230 জনকে নেওয়া হবে বলে একটা নোটিফিকেশন আসার পর একটা আরটিআই এর মাধ্যমে একজন লোক জানতে চাওয়ার পর আরটিআই 12 তারিখ নভেম্বর 2022 সেখানে বলেছে যে 5304 পোস্ট এটা স্যাংশন পোস্ট আছে এবং তার মধ্যে এসসি এসটি দের দিয়েছে। তো আই ডোন্ট নো এই যে 1239 জন পোস্ট এই সংখ্যাটা ঠিক আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, যে এসটিজিটি ছেলে মেয়েদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল 11 তারিখ সেপ্টেম্বর 2022, তার পরবর্তী সময় কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি। টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এদের যা গাইডলাইনস আছে সেখানে বলা হয়েছে মিনিমাম 2 times in a year শিক্ষক স্বল্পতা দূরীকরণে দে ক্যান টেক এক্সামিনেশন। তো ওই রেজাল্টটাও ইভেন 11 তারিখ সেপ্টেম্বর 2022 যে পরীক্ষাটা নেওয়া হলো, that result also has not come out. আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটাই প্রশ্ন থাকবে যে এই পরীক্ষার ফল কবে বেরোবে
এবং নেক্সট, কারণ এটা তো অনলি ফর 230 পোস্ট, যেহেতু 1239 জনের কথা বলেছেন, পরবর্তী এক্সামিনেশন কবে হবে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে স্নাতক স্তরে যে মোট 1239টি যে পদের কথা বলা হয়েছে, এর মধ্যে আমি যাদের যেমন এসসিতে 142 জন, এর মধ্যে আউট অফ দিস 1239, এসটি 879, ইউআর আছে 218। এখন কথা হচ্ছে যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড যে 230টি পদের জন্য সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার যে গ্রহণ করেছে, এটা এই সংরক্ষণ যে বিষয় সেটা নিয়ে একটা আদালতে মামলা চলছে, আপনি বোধহয় নিশ্চয়ই জানেন। সেই আদালতের মামলার সুবাদে এই কারণেই এখন ডিলে, আমাদের যে রেজাল্ট বেরোনোর একটু সমস্যা হচ্ছে। তাছাড়া দেখুন, রিপোজিশনের উপর ডিপেন্ড করে, যে কোনো স্কুল থেকে রিপোজিশন দেয় যে আমার এখানে এত টিচার লাগবে, মুখ লাগবে দপ্তর থেকে, তখন আমরা অর্থ দপ্তরের কাছে পাঠিয়ে তারপর আমরা সেই রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা আমরা ফুলফিল করি। ওয়ান মোর সাপ্লিমেন্টারি, আমি এর বেশি আর জিজ্ঞেস করবো না। কোর্টের ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী, এনিওয়ে আই থ্যাংক অনারেবল সিএম ফর রিপ্লাইং মাই কোয়েশ্চেন। আদালতের যে ব্যাপারটা, আদালত 4/4/2023 মানে এপ্রিল মাসের 4 তারিখ একটা রায় দিয়েছে যে স্টেট গভর্নমেন্ট 230 জনের মধ্যে 172 জন এসটি কে চাকরি দেওয়ার চেষ্টা করেছে। এটার বিরুদ্ধে যখন কেসটা হলো, রাজ্য সরকারও রিভিউর জন্য অ্যাপ্লাই করেছে এবং এই রিভিউটাকে কি বলেছে, দিস প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিসমিসড and the impugned judgment and order is confirmed. এই রাইটটা বেরোনোর পর আই এম শিওর যে পূর্ববর্তী যে নোটিফিকেশনটা, এটা স্টেট গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। এখন এসটিজিটিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের ভয়টা হলো যে আমরা যে পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাটা কি ক্যান্সেল হবে কিনা, ক্যান্সেল হলে আবার পরীক্ষাতে বসতে হবে, আবার ফি দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইব যে নতুন নোটিফিকেশন বেরোনোর পর যে ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা বহাল থাকবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এসটিজিটি পরীক্ষায় ককবরক সাবজেক্টটা নেই পরীক্ষা দেওয়ার সময়। সো তাতে কি হচ্ছে, মোস্ট অফ দি এসটি স্টুডেন্টস যাদের বাংলা জানা নেই, they are not able to qualify. TET 1, TET 2, ST, PGT এই সমস্ত পরীক্ষায় ককবরক বিষয়টাও আছে ইন এক্সামিনেশন। তো এই ব্যাপারটাও যে STGT পরীক্ষায় ককবরক সাবজেক্টটাকে ইনক্লুড করা হবে কিনা, দিস ইজ অলসো মাই কোয়েশ্চেন। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটা স্যার একসাথে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়ে দেবেন। স্যার, মাননীয় বিরোধী দলনেতা যে সাপ্লিমেন্টারি চেয়েছেন তার সাথে আমি এটা ভ্যালিড যুক্ত করতে চাই। এই যে কোর্টের রায় যে হলো না, কারণটা হলো এটা বহু বছর আগে থেকে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট, কোনো একটা ক্যালেন্ডার ইয়ারে মোর দেন 50% রিজার্ভ ক্যাটাগরিতে হবে না। ঠিক আছে স্যার, এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরে যেটা পাওয়া গেল, দেয়ার আর ভ্যাকান্সিস, এবং যেটা রেফার্ড হলো রাইট টু ইনফরমেশনে এই সংখ্যাটা আরো বেশি। তাহলে এই যে কোর্ট যে কারণে ভ্যালিড রিজনেই কোর্ট যে এটাকে স্ট্রাক করলো, এটা হওয়ার কথা না। যদি ডিপার্টমেন্টের তরফ থেকে সেরকম ভাবে কেয়ারফুলি রিকুয়েশন দেওয়া হতো এবং পরীক্ষা নেওয়া হতো, মাননীয় মুখ্যমন্ত্রী এই হাউসকে আশ্বস্ত করবেন কিনা যে এই অর্থ বছরে, ঠিক আছে একদিন হয়নি, এখন দেয়ার আর অ্যাভেলেবল পোস্ট, সবটা মিলিয়ে কোর্টও যাতে এরকম কোনো স্টার্ট না করতে পারে, এবং যে রিকোয়ারমেন্ট রাজ্যের ছাত্রছাত্রীর যে অবস্থা হচ্ছে, দুরবস্থা হচ্ছে, এটাও যদি মুভ করা যায়, সেই কারণে সবটা মিলিয়ে আগামী দিন এই ব্যবস্থা নেওয়া হবে কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিষয়টা আমার গোচরে এসছে এবং আমরা এই বিষয় নিয়ে আমাদের ডিপার্টমেন্টের
যারা আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলেছি, আমাদের যারা লিগেলের যারা আমাদের যুক্ত আছেন তাদের সাথেও কথা বলেছি। তো বিষয়টা আমাদের মানে অলরেডি আমরা এই বিষয় নিয়ে কি করা যায়, আগামী দিনে আমরা আপিলে যাব কি যাব না ইত্যাদি বিষয় নিয়ে আমরা কিন্তু খুব সিরিয়াস বিষয়টা, এবং যখন হবে আপনারা এটা আরো পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, তো নিশ্চয়ই বিষয়টা আমি দেখবো এবং করবো। সেটা স্যার, ওই যে এসটিজিটির যে পরীক্ষাটা হয়ে গেছে, এই পরীক্ষাটা কি বহাল থাকবে কিনা? না, আমি তো বললাম বিষয়টা একটু আমার পুরো আলোচনার পরে আমি সেটা বলতে পারবো, এক্ষুনি এই মুহূর্তে তো বলা মুশকিল, এক্ষুনি আমি কথাটা দিতে পারবো না, এটা নিয়ে কথা বলতে হবে, এবং রিকুইজিশন আসলে পরীক্ষাও হবে, আর কোকবরকের বিষয়টা যেটা বলছেন সেই বিষয়টা আমি দেখবো। কেন আমি বলছি, কেন আমি এই কথা বলছি, টেটের ক্ষেত্রে একই ঘটনা হয়েছিল। পূর্ববর্তী নোটিফিকেশন যখন ক্যান্সেল হয়েছে, স্টুডেন্টস যারা পরীক্ষা দিয়েছে বা অ্যাপ্লিকেন্ট যারা পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষাটা বহাল রেখে ফ্রেশ নোটিফিকেশনের মাধ্যমে তাদের চাকরি নেওয়া হয়েছে। সো ইন দিস কেস অলসো, যেহেতু টেটের ক্ষেত্রে এটা হয়েছে, এই ক্ষেত্রেও হবে কিনা, দ্যাট ইজ ওয়াই আই ওয়াজ আস্কিং। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইমাত্র আমি যে নোটটা পেলাম সেটা দেখা গেছে, আমি যেটা বলছিলাম যে গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু প্রেফার এসএলপি বিফোর অনারেবল সুপ্রিম কোর্ট। আমরা এটা এসএলপি করব, এবং সেই সুপ্রিম কোর্ট থেকে ডিসিশনটা আসলে তবেই কিছু করা যাবে, এর আগে না। মাননীয় সদস্য শ্রী রামু দাস মহোদয়। মাননীয় স্পিকার মহোদয় স্যার, আমার এড্রেস টাস্ক কোশ্চেন নাম্বার 137। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন 137। প্রশ্ন 1, গত 3 বছরে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে কতজন করে যথাক্রমে বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ক স্নাতক, স্নাতকোত্তর শিক্ষক, শিক্ষিকা নিয়োগ করা হয়েছে? উত্তর, বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের সেকেন্ডারি এডুকেশনের অধীনে গত 3 বছরে স্নাতকোত্তর অর্থাৎ গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 9-10 বিজ্ঞান বিষয়ে 60 জন এবং বাণিজ্য বিষয়ে 12 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 11 and 12 বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ে কোনো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। প্রশ্ন 2, বর্তমানে উক্ত দপ্তরের অধীনস্থ বিদ্যালয়গুলিতে কত সংখ্যক করে কি কি বিষয় শিক্ষকের স্বল্পতা রয়েছে? উত্তর, বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে বিদ্যালয়গুলিতে মোট 546 জন বিষয় শিক্ষকের স্বল্পতা রয়েছে, এবং সেগুলো বাংলা, ইংরেজি, বাংলাতে 3 জন এবং বাংলাতে 58 জন, ইংরেজিতে 52, হিন্দিতে 0, ককবরক 13, সংস্কৃতে 14, মিজো লুসাই 1, আরবিতে 4, পদার্থ বিদ্যা 81, রসায়ন 70, জীববিজ্ঞানে 19, গণিত শাস্ত্র 37, কম্পিউটার বিজ্ঞানে 5, পরিসংখ্যান বিদ্যা 0, সমাজ বিজ্ঞান 34, মনোবিজ্ঞান 41, অর্থনীতি 29, শিক্ষা বিজ্ঞান 26, ইতিহাস 22, রাষ্ট্রবিজ্ঞান 7, দর্শন শাস্ত্রে 2, সঙ্গীত শাস্ত্রে 51। তো মোট বাণিজ্যতে 21 এবং মোট হচ্ছে 546। প্রশ্ন 3, উক্ত স্বল্পতা দূরীকরণের জন্য দপ্তর থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? শূন্য পদে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার মাধ্যমে এই শূন্য পদগুলি পূরণের জন্য নিয়মিতভাবে পরীক্ষা গ্রহণ করা হয় এবং সেখান থেকে প্রয়োজনীয় অনুমোদন পরেই শূন্য পদে নিয়োগ করা হয়।
সাপ্লিমেন্টারি স্যার। স্যার 2017 সালে তৎকালীন সরকার মানে বামফ্রন্ট সরকার একটা বিশাল সংখ্যক সাবজেক্ট টিচার নিয়োগ করেছিল এসটিপিজিটি পরীক্ষার মধ্য দিয়ে। আমি দেখেছি স্যার 2022 সালে ডিসেম্বরে তারা রেগুলার হয়েছে, এটা সুন্দর স্যার। কিন্তু এই সময়ের মধ্যে 5 বছর শেষ, 6 বছর আমরা চলছে স্যার, সাবজেক্ট টিচার নিয়োগ হয়নি বললেই চলে। হয়েছে কিছু কিছু স্যার, যেমন পুরনো স্কুলগুলোকে রং করে বিদ্যাজ্যোতি স্কুল করেছে। এই বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে স্যার সোশ্যোলজি, সাইকোলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স 4টা ডিপার্টমেন্টে 75 জন করে 300 জন নিয়োগ করেছে। এও সম্পূর্ণ কোটা পূর্ণ হয়নি আমি যতটুকু জানি। কিন্তু স্যার সাবজেক্ট শুধু 4টা ডিপার্টমেন্ট না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ স্যার এই 6 বছরে কোনো নিয়োগ হয়নি স্যার। স্যার রাজ্যে বেকার প্রতি বছরে 6টা ইউনিভার্সিটি থেকে, 4টা ইউনিভার্সিটি থেকে, 2টা আমাদের সরকারি, 2টা বেসরকারি ইউনিভার্সিটি, প্রচুর ছেলে মেয়ে স্যার স্নাতকোত্তর পাশ করে হুন করে ঘুরছে স্যার। কিন্তু তাদের তো স্যার কিছু নিয়োগ দিতে হচ্ছে না সাবজেক্ট টিচারে স্যার। সাপ্লিমেন্টারি বলুন প্লিজ। তো আমি বলবো স্যার এই যে যারা বিভিন্ন স্কুল, এই যে স্কুলগুলোর মধ্যে যে সংকট চলছে এই সাবজেক্ট টিচারের, এটা স্যার কবে এই নিয়োগ করার পরিকল্পনা সরকার নিয়েছে স্যার? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে বললেন মানে নাই বললেই চলে নিয়োগ, আমি ওনার অবগতির জন্য জানাচ্ছি এখানে বিগত 5 আর্থিক বছরে বিভিন্ন বিষয়ে যে সাবজেক্ট টিচারের কথা বললেন প্রায় 444 জন 444 স্নাতকোত্তর বিষয়ে শিক্ষক নিয়োগ করা হয়। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Sir, admitted sir, question number 72. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায়ের যে স্টার্ট কোশ্চেন নাম্বার 72, প্রথম প্রশ্ন হচ্ছে রাজ্যের সেকেন্ডারি স্কুলগুলোতে বিভিন্ন বিষয়ে সাবজেক্ট টিচারের শূন্য পদের সংখ্যা কত? সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা হিসাব। উত্তরে রাজ্যের সেকেন্ডারি স্কুলগুলোতে বর্তমানে সাবজেক্ট টিচারের মোট শূন্য পদের সংখ্যা 546টি। বিষয় ভিত্তিক শিক্ষকের স্বল্পতা হিসাব নিম্নরূপ: বাংলাতে 3, ইংরেজিতে 52, হিন্দিতে 0, ককবরকে 13, সংস্কৃতিতে 14, মিজো লোসাই আছে 1টা, আরবি 4 এবং পদার্থবিদ্যায় 81, রসায়নে 70, জীববিজ্ঞানে 19, গণিত শাস্ত্রে 37, কম্পিউটার বিজ্ঞান 5, পরিসংখ্যান বিদ্যা 0, সমাজ বিজ্ঞান 34, মনোবিজ্ঞান 41, অর্থনীতি 29, শিক্ষা বিজ্ঞান 7, ভূগোল 26, ইতিহাস 22, রাষ্ট্রবিজ্ঞান 7, দর্শনশাস্ত্র 3, সঙ্গীত শাস্ত্র 2, বাণিজ্য 21, টোটাল 546। Supplementary. এই 546 জন এই যে পোস্টগুলি কতদিন খালি আসছে এবং এগুলির এগেইনস্টে নতুন নিয়োগের কি নিয়োগের কোনো প্রস্তুতি বা পন্থা গ্রহণ করা হয়েছিল? যদি না করা হয় কবে নাগাদ করা হয়? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা একটা মানে চলমান বিষয়। এটা সবসময় রিক্রুটমেন্ট হবে, কেউ রিটায়ারমেন্টে যাবে, আবার রিপোজিশন আসবে। আমি অলরেডি এর আগের প্রশ্নের উত্তর আমি বলেছি, যখন আসবে সেগুলো আমরা দেখবো, আর্থিক বিষয়ে দেখবো, বিভিন্ন বিষয় দেখে তবেই এটা ডিসিশন হবে। এবং টাইম টু টাইম নিশ্চয়ই আমরা চাই না যে এখানে যে কোনো জায়গায় শিক্ষক স্বল্পতা থাকুক, সেটা আমরা নিশ্চয়ই করবো। স্যার,
আমি স্পেসিফিক বলেছি কতদিন এই 446 জনের যে শূন্য পদ কতদিন যাবত ভ্যাকেন্ট আছে। এইভাবে তো বিধায়ক শ্রী গোপাল বাবু যেটা বললেন, স্পেসিফিক ডেট তো দেওয়া সম্ভব না। এটা যখন যখন হবে, যেখানে স্বল্পতা দেখা যাবে, নিশ্চয়ই আমরা চাই যে কোনো জায়গায় খালি না থাকুক। উইদাউট টিচার ছাড়া কি করে পড়াবে স্টুডেন্ট? তো স্টুডেন্ট টিচারও থাকতে হবে, একদিকে রিক্রুটমেন্টের প্রসেসও চলবে। নিশ্চয়ই আমরা দেখবো এই বিষয়গুলো। স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তর হাতে আছে। ব্যাপারটা হলো, আমার জানা মতো অনেক পোস্ট 3-4 বছর খালি আছে, ভ্যাকেন্ট আছে। মোর দেন 21,000 শূন্য পদ হয়েছে গত 5 বছর। আমি হিসাব দেবো যখন আমি বাজেটের উপর বক্তব্য রাখবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই ডিপার্টমেন্ট জানবে এই পোস্টগুলি কত দিন বা কত বছরের পর বছর খালি থাকবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন যে আমরা এটা কন্টিনিউয়াস ডিপ্রাইভিং প্রসেস তো চলতে পারে। সুতরাং আমি ওনাকে অনুরোধ করব কতদিন এই পদগুলি খালি আছে এবং কবে নাগাদ এগুলি পূর্ণ করার জন্য যে বোর্ড আছে সেই বোর্ড তার কার্যক্রম শুরু করে। এটা তো মাননীয় স্পিকার স্যার, অলরেডি 3টে হয়ে গেছে। দেখো, প্রথম দিন বিশেষত যেটা বলেছিলেন নতুন ব্যাপারে আমি মাননীয় স্পিকার মহোদয় জাস্ট মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, চলমান প্রসেস, ইয়েস ইউ কিপ অন কন্টিনিউইং দি প্রসেস, কিন্তু টিচারের যে বেহাল অবস্থা, ইউ সি আই হ্যাভ ডেটা, গতকালই নিয়েছি এটা, মদনজয় কামি এসবি স্কুল, এই স্কুলটাতে ছাত্রছাত্রীর সংখ্যা 101, টিচার অনলি 2। আরো একটা স্কুলের কথা বলছি, দশদা হাই স্কুল নর্থ ডিস্ট্রিক্টে, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা 305, টিচার্স অনলি 3। দিস ইজ দি কনসার্ন। এই যে চলমান প্রসেস, আই থিঙ্ক চলমান একটা জিনিস হয়, 5 কিলোমিটার গতিতে যাওয়া এটাও চলমান, 100 কিলোমিটার গতিবেগে যাওয়া এটাও চলমান। আই থিঙ্ক দিস চলমান হ্যাজ টু বি স্পিডেড আপ। এটা করবেন কি? আমি বলতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে শিক্ষকের প্রয়োজন, কিন্তু আমার একটাই প্রশ্ন, যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি সদিচ্ছার অভাব না আর্থিক সংকট? মাননীয় মুখ্যমন্ত্রী কথাটা বললে ভালো হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যে বিষয়টা রাখা হয়েছে যে চলমানের বিষয়টা খুব সুন্দরভাবে আমাদের অপোজিশন লিডার মহোদয় খুব সুন্দরভাবে বললেন। আমরা তো খুব জোরেই চলতে চাই, কিন্তু অবস্ট্রাকশন থাকে, কারণ 10,323-এর ঘটনা আমরা সবাই জানি, একটা বিরাট একটা গ্যাপ চলে এসে, এই যে গ্যাপ এত সহজে পূরণ করার নয়। মাঝখানে হাইকোর্ট, বিভিন্ন কোর্ট, তো আমরা চলতে চাই, কিন্তু এগুলো অবস্ট্রাকশন আসে, তখনই বাধা প্রাপ্ত হয়ে যায়। আমরা তো চাই, আর বাকি বিষয়গুলো তো আমি বললাম, তো আমাদের সদ ইচ্ছা আছে, মাননীয় বিধায়ক যেটা বললেন আমরা নিশ্চয়ই ফুলফিল করব। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় এবং প্লিজ গোপাল বাবু, না বলেছেন খালি আছে, বলেছেন গোপাল বাবু বলেছেন, প্লিজ। আরে আপনি সিনিয়র, আপনার যুগান্তর ধরে খালি থাকবে নাকি স্যার? না, যুগান্তর ধরে অনাদিকালের জন্য খালি থাকতে পারে না স্যার। মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যে বলে দিয়েছেন, কিন্তু বলবেন যে 1 বছর 6 মাস 2 বছর বলা যায় না, এর আগে বলা যায় না। মাননীয় বিধায়ক স্যার, এর আগে বলেছি 444 রিক্রুটমেন্ট হয়েছে, আবার হবে, এগুলো চলবে, এগুলো বলছেন তো। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয় এবং শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় যুগ্মভাবে প্রশ্নটা এনেছেন।
Admitted style question number 73. 73. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে প্রশ্ন এক রাখা হয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতগুলি বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। উত্তর হচ্ছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এমন একটি বিদ্যালয়ও নেই যেখানে একজন মাত্র শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। প্রশ্ন 2, উক্ত স্কুলগুলোতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের কোনো পরিকল্পনা আছে কিনা? যেহেতু 1 নম্বর প্রশ্নের উত্তরের ভিত্তিতে 2 নম্বর প্রশ্নের উত্তর আসে না। প্রশ্ন 3, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার ককবরক পাঠ্যক্রম চালু থাকা বিদ্যালয়গুলোর মধ্যে কতগুলো বিদ্যালয়ে ককবরক শিক্ষক নেই? রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় ককবরক পাঠ্যক্রম চালু থাকা বিদ্যালয়গুলোর মধ্যে 349টি বিদ্যালয়ে ককবরক শিক্ষক নেই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে প্রথমবার লেস নেগেটিভ তাকে পজিটিভ ভাবে শুনতে পেলাম যে রাজ্যের মধ্যে কোন স্কুলেই সিঙ্গেল টিচার স্কুল নেই। প্রাথমিক স্তর পর্যন্ত এটা নিচ্ছে। ভেরি নাইস আনসার ফ্রম অনারেবল চিফ মিনিস্টার। কিন্তু আমি কিছুক্ষণ আগেও বলেছি 300 স্টুডেন্টস এন্ড 2 টিচার্স। আরো বলছি যে ককবরকের ব্যাপারটা এসছে এখানে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ককবরক টিচার রিক্রুটমেন্ট সর্বশেষ হয়েছিল 2002 সাল। ইট মিনস 21 ইয়ার্স ব্যাক। তারপরে ককবরকের কোনো রিক্রুটমেন্ট নেই। And after few years, বাজেটে যেভাবে দেখানো হলো 2033 পর্যন্ত কে বা কারা কতজন রিটায়ারমেন্টে যাবে, and after that ককবরক পড়ানো কোনো লোক থাকবে না। Government is doing another thing which is wrong in my opinion. PTG স্টোরে ককবরক টিচার নিয়োগ হচ্ছে, টেট 1, টেট 2, STGT দিয়ে কোনো ককবরক টিচার নিয়োগ হচ্ছে না। তাহলে আমি সরকারের কাছে প্রশ্ন করব যে 1, 2, 3, 4, 5 ককবরক না পড়ে can anyone be an expert or a student at the level of 11 and 12? আমি 1, 2 পড়বো না, ক্লাস 8 পড়বো না ককবরকে, আমি 11, 12 কি করে পড়বো? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই যে স্পিডের যে ব্যাপারটা, ফাইন, আর্থিক সংকট থাকতেই পারে, কিন্তু বেয়ার মিনিমাম রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টটাকে করবেন কিনা? উই ওয়ান্ট টু নো দ্যাট। যে ককবরক বিষয়টা, যেহেতু দিস ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দিস স্টেট, আজকাল আমরা দেখেছি নট অনলি ককবরক স্পিকিং পিপল, নন ককবরক স্পিকিং পিপল আমাদের এই বিধানসভাতেই আছে। আমাকে সকালবেলায় দেখলেই বলে খুলুমকা স্যার, কাহামদে তং স্যার। তো যারা নন ককবরক, ইভেন আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী, উনিও ককবরকে এক্সপার্ট। কাতলামারা স্কুলে উনি যখন পড়াশোনা করতেন উনি ককবরক শিখেছে। একান্তে আমাদের মধ্যে ককবরকে আলোচনা হয়। এই যে ককবরক শিখার জন্য যে আগ্রহ প্রতিটি মানুষের মধ্যে, দিস হ্যাজ টু বি রিভাইভড। এবং 2002 সালেই সর্বশেষ রিক্রুটমেন্টটা হয়েছে। এই রিক্রুটমেন্টটা হবে কিনা? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমার কাছে একটা ডাটা আছে ককবরকের কোন কোন কতজন আছেন এখন পর্যন্ত। বিদ্যালয় ভিত্তিক ককবরক শিক্ষকের পরিসংখ্যান এরকম: একজন ককবরক শিক্ষক আছেন, সেই স্কুলের সংখ্যা 506 একজন। 2 জন ককবরক শিক্ষক অবস্থান করছেন, স্কুলের সংখ্যা 144। 3 জন ককবরক শিক্ষক অবস্থান করছেন, স্কুলের সংখ্যা 40। 4 জন ককবরক শিক্ষক আছেন, সেই স্কুলের সংখ্যা 3। 5 জন ককবরক শিক্ষক অবস্থান
স্কুলের সংখ্যা 2। টিটি এডিসি এলাকায় নিযুক্ত যারা আছেন, যারা সেবা প্রদান করছেন, ককবরকের সংখ্যা 364। অর্থাৎ মোট ককবরক শিক্ষকের সংখ্যা 1300। এমনটা না যে ককবরকের শিক্ষক নেই। আপনি ঠিকই বলেছেন, যদি ককবরকের, আমরাও চাই যে ককবরকের টিচার আরও যাতে ওনাদের রিক্রুটমেন্ট হয়, এমপ্লয়মেন্ট হয়, নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো দেখব। তো বললাম যে আবার যদি চলমানের কথাই বলি, আবার আপনি বলবেন আরেক কথা, কিন্তু আমরা নিশ্চয়ই এগুলো দেখবো। আমরা চাই না কোথাও এক চোখ নীতি, আমরা চাই না কোথাও সবার জন্য সবকা সাথ আমরা চাই। কোথাও এখানে বিধানসভাতে এগুলো উঠাবে, নিশ্চয়ই উঠাবে। তো যেহেতু এগুলো আসছে আমাদের আধিকারিকরা এগুলো নোট ডাউন করছেন, আমিও করছি কিছু, তো আমরা এগুলো দেখবো নিশ্চয়ই। সাপ্লিমেন্টারি স্যার। স্যার প্রশ্নকর্তা স্যার, শুনে খুশি হলাম, কারণ আমি যখন বিধানসভায় ছিলাম 5 বছর আগে, 5 বছর ছিলাম না, তখন মাননীয় পরিষদীয় মন্ত্রী ছিলেন, তখন সিঙ্গেল টিচার স্কুল ছিল অনেক। তাইলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 5 জন ক্লাস করতে হবে, 5 জন টিচার থাকতে হবে। তাইলে কতগুলি স্কুলে, মানে 5টা ক্লাস 1 to 5, তাহলে কেউ ছুটি হয়ে যায়, কতগুলি প্রাইমারি স্কুলে শিক্ষকের স্বল্পতা আছে? কতগুলো প্রাইমারি স্কুলে শিক্ষকের সংখ্যা স্বল্পতা? না, এটা তো এই মুহূর্তে তো সাপ্লিমেন্টারি স্যার একসাথে। আচ্ছা, বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে রিপোর্ট, মানে উত্তরে উনি বলেছিলেন যে রাজ্যের মধ্যে একটা বিদ্যালয় ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা বিদ্যালয়েও সিঙ্গেল শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে না। সেরকম আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে চাই, এই যে ডেটাটা, এটা কি রাজ্য সরকারের অধীন পরিচালিত স্কুলগুলোর নাকি এডিসি পরিচালিত স্কুলগুলোর? কারণ আমার এরিয়াতে ছামনু বিধানসভায় মোট 15টি বিদ্যালয়, জেবি এবং এসবি মিলিয়ে 15টি বিদ্যালয়ে সিঙ্গেল টিচার দিয়ে পরিচালিত হচ্ছে। এই স্কুলগুলোর নাম যেমন রাংথাংহা চৌধুরীপাড়া এসবি স্কুল, তবলাজয় চৌধুরীপাড়া এসবি স্কুল, বীরঞ্জয় চৌধুরীপাড়া জেবি স্কুল, গণরাম চৌধুরীপাড়া জেবি স্কুল, মলয়দন চৌধুরীপাড়া জেবি স্কুল। ঠিক আছে, 15টা। এটা একটু ক্লিয়ার করার জন্য আর কি স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো। এটা কোথায় বলেন? এডিসি এলাকাতে ছামনু এডিসিআইএস আর সৈলিংটা এডিসিআইএস, টোটাল 15টা স্কুল, জেবি এবং এসবি মিলিয়ে। থ্যাংক ইউ। আমার যে কোশ্চেনটা ছিল, it was not only for the general school, এডিসি শুদ্ধই বলেছি, রাজ্যটা এডিসির সঙ্গে। তাইলে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন, তো আর কথাটা শুনুন না স্যার, আপনি তো ইউ শুড বি নিউট্রাল স্যার। ব্যাপারটা হলো, প্রথম কথা হলো আপনি আমার 15-20টা প্রশ্ন কেটে দিয়েছেন। দ্বিতীয় কথা, এসেছে উত্তর পাবো না। আমার বক্তব্য ছিল রাজ্যে, তাহলে টিটি এডিসি শুদ্ধ। মুখ্যমন্ত্রীর কথা শুনে খুব খুশি হয়েছিলাম। এখন ট্রেজারি বেঞ্চে আমার একজন ভাই, ছোট ভাইয়ের কথা শুনে তো মর্মাহত, একটা বিধানসভা। তাইলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, উনি তো ওনার ওভারবার্ডেন, অনেক দপ্তর আমাদের আমি হোমওয়ার্ক করে আসা দরকার স্যার। How do you know that I am overburdened? Have you seen me? I am overburdened. অবান্তর কথা বলতে পারেন না। না, ঠিক আছে। কেন নিজেকে What's wrong with you then? না, আপনি বলবেন না সিনিয়র মেম্বার। স্যার, এই প্রশ্নটার সঙ্গে স্যার না, একটা প্রশ্ন স্যার। দীপঙ্কর বাবু না, অনেক এখানে ডিবেটের কথা না।
জানার কথা। পাবলিক আমাদেরকে পাঠিয়েছে পাবলিকের কথা বলার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী যদি অসন্তুষ্ট হন আমার কিছু, আপনি কিভাবে কিন্তু আমি আপনাকে বলছি আপনি কিভাবে বুঝলেন উনি অসন্তুষ্ট হয়েছে? আর উনি বললেন ওভারবার্ডেন না 27টা ডিপার্টমেন্ট। আপনার কথার উত্তর দিলেন। আমি অসন্তুষ্ট হইনি, কিন্তু আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি উত্তর পাবো। আমি একটা কথা বলি স্যার, এই যে পিছন থেকে উঠে দাঁড়াচ্ছে, এখন কথা হলো আমার বক্তব্য হলো স্যার কয়টা স্কুলে সিঙ্গেল টিচার আছে এটা সব মিলিয়ে উনি তো আশ্বস্ত করবেন। উনি বলেছেন যে যেখানে স্যার যেমন ওনার 15টা স্কুলে নেই, তবে ওখানে কখন দেওয়া সিঙ্গেল টিচার আছে বলেছে তো স্যার। আগে উত্তর দিয়েছে। আমার বক্তব্যটা হচ্ছে স্যার, আমি একটু আচ্ছা দেখি উনি কি বলেন। আমার বক্তব্য হচ্ছে যে শিক্ষা দপ্তর থেকে তাহলে তো নতুন করে একটা পদ্ধতি দিতে হবে। সেটা হচ্ছে যে ক্লাস হচ্ছে 5, এর মধ্যে 5টা ক্লাসের মধ্যে শিক্ষক আমি ধরে নিলাম 2 জন আছে, 2 জন শিক্ষক, তাহলে পরে ক্লাস 1, 2 একসঙ্গে কি ক্লাস হবে? 3, 4 কি একসঙ্গে ক্লাস হবে? ঠিক আছে, কিভাবে হবে? এটার একটা পদ্ধতি শিক্ষা দপ্তর থেকে দিতে হবে। এইভাবে তো এটা শিক্ষা দপ্তর চলতে পারে। আরে দিবঙ্কর বাবু, ইটস এ পলিটিক্যাল। ঠিক আছে, আমার কথা হচ্ছে শিক্ষক নেই, ঠিক আছে, দিতে পারছি না, আপনারা বললেন, তাহলে পরে ক্লাস 1, 2 কি একসঙ্গে ক্লাস হবে? আমি দেখছি অনেক স্কুলের মধ্যে এটা কি একটা শিক্ষার পদ্ধতি হতে পারে? স্যার, আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি ক্রমে আমি একটা বিষয় বলছি। এখানে সিনিয়র মেম্বার, বিশেষ করে অন্যরা না জানলেও জিতেন বাবু জানার কথা, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। এটা আমারও কোশ্চেন, 1, 2, 3, 4, 5 কেন 3 জন, কেন 4 জন, কেন 5 জন, 2 জন কেন? শিক্ষার অধিকার আইন পার্লামেন্টে যখন আলোচনা হয়, আমি জানি না, আমি কাউকে অশ্রদ্ধা করে বলছি না, ওখানে সিস্টেম জানেন, যদি প্রাইমারি স্কুলে 60 স্টুডেন্ট থাকে অনলি 2 টিচার, 1, 2, 3, 4, 5 পর্যন্ত। If it is a 9 student, 3 teachers. More than 120 পর্যন্ত 4 টিচার। এটা আপনার প্রথম, আমারও, আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম আমার এই প্রশ্ন, আশ্চর্য কথা, পার্লামেন্টে এই আইনটা হলো, একজন পার্লামেন্টে এমপির চোখে পড়লো না। এটা সব রাজনৈতিক দলের এই জিনিসটা বুঝতে হবে। এটা কিন্তু শিক্ষার অধিকার আইনে এই সময় কিচ্ছু বলেনি কেউ, ওই আইন মোতাবেক চলছে। 1, 2 নম্বর, মাননীয় বাবু বারবার বলছেন দাঁড়িয়ে, এডিসি কটা স্কুলে কত টিচার আছে উনি বলতে পারবেন? শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী? নো, স্কোপ নাই এখানে বলা। আর আপনি বলছেন 2002 এর পরে ককবরক টিচার, একটা হলো ককবরক, আমরা কিছুদিন আগেও পড়ছিল 18 জন ককবরক প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করেছিলেন। শুনুন একটু, ককবরক টিচার কিন্তু প্রাইমারিতে ককবরক টিচার পর্যন্ত নিয়োগ হয় না। ইয়েস, যখন এখন টেট শুরু হলো তখন আর কিন্তু ককবরক বলে কোনো টিচার থাকবে না, ওরাই ককবরক পড়াবে, এক্সপার্ট। আপনি কি টেটের নিয়মটা আমি পাল্টে দেব? টেটের দেখুন, টেটের সিস্টেম হলো ককবরের জন্য প্রাইমারিতে কোনো টিচার নিয়োগ রাজ্য সরকার টেটের মাধ্যমে করে, এটা বুঝতে হবে। আর উপরের দিকে ককবরক সাবজেক্ট টিচার বলছেন, যেটা বলছে উনি শূন্য যেগুলি আছে ওগুলি সাবজেক্ট টিচার, প্রাইমারিতে সাবজেক্ট টিচার থাকে না। এই জিনিসটা আমাদের যদি সঠিকভাবে না জানি তাহলে তো মুশকিল হয়ে যাবে। টেট টিচাররাই পড়াবে, সেই জন্য যারা ককবরক ভাষী তারাই ওইগুলি পড়ায়, এবং ভালো সংখ্যক গুড নাম্বারস অফ টেটে আমরা জানেন একজনও বাকি নাই টেট টিচার, যারা কোয়ালিফাই করে সবাইকে চাকরি দেওয়া হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ওইসব তারা যারা ককবরক ভাষী তারা পড়াচ্ছে 1, 2, 3, 4, 5। এটা জানার জন্য বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী বাকিটা উত্তর দেবে, কিন্তু যেটা যার উনি আপনি যেটা বলছেন এডিসি প্রশ্নে কতজন খালি আছে, ওটা উনি যে বলছেন এডিসি পরিচালিত, ওরা যখন টিচার নিয়োগ না করে আমাদের কাছে চাইলে রাজ্য সরকার সেখানে ডেপুটেশনে দেয়, ওনারা ঠিক করবে কোন স্কুলে কাকে দেবে। আমরা কেন দিব? আমরা কোনো এডিসির ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না। আমরা শুধু বলে দিই এত হাজার টিচার তুমি নিয়ে যাও, তুমি সেখানে তোমার ডিস্ট্রিবিউট করো, এটাই সিস্টেম।
আমি একটু সুবিধার জন্য বলে রাখি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এক সেকেন্ড। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার জাস্ট এক মিনিট স্যার, স্যার নতুন সদস্য এক মিনিট সময় আছে only 1 minute স্যার, এই জন্যই একজন নতুন সদস্য প্রশ্নটা এনেছেন, দিবেন না। খুব ভালো আলোচনা, খুব ভালো আলোচনা, প্রয়োজন ভালো আলোচনা। মাননীয় এই পরিষদীয় মন্ত্রী বলছেন যে এডুকেশন ডিপার্টমেন্ট এবং তার যে রিক্রুটমেন্ট পলিসি, নিউ এডুকেশন পলিসি ইত্যাদি হয়েছে, তিনিও এই হ্যাঁ রাইট 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 আপনাকে সমর্থন করে শিক্ষার অধিকার আইন, আপনাকে সমর্থন করে বলছি স্যার। তিনি বলছেন কেউ প্রতিবাদ করলো না। আরে নিউ এডুকেশন পলিসির বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হচ্ছে, ছাত্র সমাজ, অভিভাবক সমাজ। তাই হয় তাহলে এই বিধানসভা বলো শিক্ষার অধিকার আইন নিউ এডুকেশন পলিসি গায়ে অফ ডিফারেন্স, এবং এই জন্য শিক্ষার অধিকার আইন নিউ এডুকেশন পলিসি ডিফারেন্ট। ভালো করে স্টাডি করতে হবে। নিউ এডুকেশন পলিসি আর শিক্ষার অধিকার আইন দুটো আলাদা জিনিস, বুঝতে হবে। একদম নিউ কামান, একদম নিউ কোশ্চেন, যেটা মাননীয় সদস্য শ্রীমতী একদম হাতে আছে 1 থেকে 1.5 মিনিট। মাননীয় সদস্য শ্রীমতী নন্দিতা দেববর্মা মারিয়াম। পরিষদীয় বিষয়ক মন্ত্রী বলছিলেন যে এডিসির উত্তর এখানে দেওয়া যাবে। আই নো ফর শিওর যদি মাননীয় মুখ্যমন্ত্রী চাইতেন যে এডিসি তে খবর নিয়ে এডিসির ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে রাইট টু এডুকেশনে 30:1, 60 জন্য 2 জন থাকে, মানে 30 জনে একজন করে। Now I'm asking him, মানে 30 জনে একজন রাখতে হবে বলে আমি 30 মানে 5 জনের জন্য একজন টিচার করব না, এটার কি কোনো বাধা আছে? যদি বাধা না থাকে, আমি জাস্ট বলছি যদি বাধা না এই যে স্বল্পতাগুলো এটা দূর করতে হবে। আমি তো আপনি নিয়োগ করতে পারবো না। টেট সব কোয়ালিফাইড যারা করেছে সব চাকরি পেয়েছে, আবার পরীক্ষা নিয়েছে, যারা নেবে যাও নিয়ম নেবে। আপনি বলুন না সারা ভারতবর্ষে কোন রাজ্যে টেট ক্লিয়ার আছে কেউ? অন্য জায়গায় আছে, আমাদের এখানে পেন্ডিং নেই। এটা এই সরকার দাবি করতে পারে, এই সরকার দাবি করতে পারে যে একজন টেট টিচারও পেন্ডিং নেই। এখন যেটা রেজাল্ট বেরিয়েছে এটা মাত্র কিছুদিন হয়েছে বেড়েছে। ভারতবর্ষে খুঁজে দেখুন একটা স্টেটে বলুন যে আপনার শিক্ষার আমরা টেট কোয়ালিফাইড পেন্ডিং পড়ে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো দেখেছেন। ঠিক আছে রতন বাবু, মাননীয় পারলাম না, আমি মাননীয় সদস্যকে দিতে পারলাম না। এখন প্রশ্ন আর 12টা বেজে 1 মিনিট, এখন প্রশ্ন শেষ হলো। সিস্টেমে যাওয়া যায় না, আমি অনেক চেষ্টা করলাম। আপনি অ্যানাউন্স করেছেন তো, ওনারা মাঝে ডিস্টার্ব করেছে, ওই ভদ্র মহিলাকে একটু দিলে বোধ। আমি কিন্তু বারবার সচেষ্ট ছিলাম মাননীয় সদস্য, বলুন বারবার সচেষ্ট ছিলাম। Honorable Speaker, sir, admitted question number *81. Honorable Speaker, sir, মাননীয় এমএলএ শ্রীমতী নন্দিতা রিয়াং উনি প্রশ্ন করেছেন, প্রশ্ন নম্বর 1, গন্ডাতুইসা মহকুমায় কতজন রেজিস্ট্রিকৃত মৎস্যজীবী রয়েছে? 2022-23 অর্থ বৎসরের তথ্য অনুযায়ী গন্ডাতুইসা মহকুমায় রেজিস্ট্রিকৃত মৎস্যজীবী রয়েছে 3032 জন। প্রশ্ন 2, উক্ত মৎস্যজীবীদের মাসিক আয় কত? উত্তর, উক্ত মৎস্যজীবীদের মাসিক আয় 8,000 টাকা থেকে 14,000 টাকা পর্যন্ত। Supplementary, sir.
যেভাবে এখানে বলা হয়েছে 3032 জন आं जे नायमाने चिनी रायमाबिलि गंडा तुइसा कन्स्टिट्युएन्सि नि कग्न सानाय चिनी आरो जे तुंबुर फिसारि नि तुये माने आरो कयजन फिसारमेन एसटी एचसी इनके जनरल कैटेगरी दं इनके तेबो जे आं आरो जे आरमनाय दंना आं जे रिपोर्ट नामानि बरक सावो जे बरफ जे रमनाय रंनि आइ तो 8000 जे साका किंतु आं जिखना मानि जे प्रत्येक बছর 3 मास फिशारि बद्ध दं 3 मास फिशारि बद्ध दंआव बरफनि मान्थलि 1000 खाइसे बरफनो बছর 3000 खाइ दिउ हेंके ताबुंनि दिनो जे मान्थलि 1000 आबो तो कुनु साना थांखांखाय ताबुंनि दिननि जे मानि दाम मानि अनुसारियो मा एक मासो 1000 आबो कुनु मुंसा सुगिया हाय हमदे कक माने हायनि बागै आं साना नायो ऑनरेबल स्पीकर नीति जे मिनिस्टर फिशारि दप्तरनि जे अब मान्थलि 1000 मा जागाव ते साबारगै जे बरफ 3 मास जुलाई आगस्ट सेप्टेम्बर 3 मास फिशारि बद्ध तंफ्रो बरंनि टिक्सा इनकाम गवर्नमेंट अमो नायनान बगे इनकांखाय जे नायमानि 2019 दे 2019 2020 ओ जरा रेजिस्टर जे फिशारि रंनो नग बरंनो नग रिउ किंतु आबो जे नग रिमानि अनेक जन लामा बाय कनेक्टिविटी जे आनी दुम्बर नगरनि जे गंडा तुइसानि आन्दारो रोड कनेक्टिविटी बाय अनेक बर हाचाल रोड तालसुक जाराव रोड कनेक्टिविटी करै बरंनि हायनि मांगे आं अबनि बागे आं साना नायो बर नक तो बर लिखा फिसारि डक्टरनि हयते जारा आरो रेजिस्टार बुमुं तंनाय रंनो जे 2019-20 ओ 320 जना किंतु अनेक परिवार तंगो अनेक पारा तंगो ताबुसुक जरावो बर लामा बाय हाचाल तिनी डक्टरनि हयते आबनो आं तिनी अरो पाब्लिक काहामनि बागे आं मिनिस्टार आं आबनो कोइनामो जुंगो सानामो जुंगो जे अनेकटा फिसारि जेमन तीर्थमुख ने हयते तीर्थमुख बाय ओ जे चिनी दुम्बुरनगर जे जलाशय आरो तीर्थमुखनि सब डिविजन आन्डारावबो 3-4टा पारा तंगो ताबुसुक जरा रोड कनेक्टिविटी करै हिंखांगे अरो दुम्बुरनगरनि आरोबो तंगो हाने मागे सप्लीमेंटरी आबनो माने जारा फिशारि जारा आरमनाय रक ताबुसुक जरा बरक जिकुनु गवर्नमेन्टनि नक हिनमानफानो बरक जे नक थांनानै लामा करै आबो बुकिसा नायनानै बागे आं ओ कगनारो नामो सुंगो कगनारो हंगांके जारा आरम जानाय थांनाय बछरो आं जे रिपोर्ट मामानि 19 lakhs नि बरंनि आपना सिटक जागो किंतु दिस इयर आं तेसा आं जे रिपोर्ट नाखा दिस इयर मात्र प्रपोजल बर रहमानि 12 lakhs हंगांके ताबुसुक जरावो आबसुक जदुं तंके थांनाय बछरो जुदि 19 लाख रिखांगे ताबो ओ बछरो तेसा बारुना तंमानि तेसा कमियो हिंसे खनावो हायनि बागे आं आंनि बागे तेसा ओ जे 19 लाख थांनाय इयारंग ओ बछरो तांगे 12 लाख का तेसा 12 रिनानि बागे अबनो आं सानामो जुंगो माने जाते हेंखायतेबो पाब्लिक डिमान्ड खायो आनो माने थांनाय बछरो 19 लाख उमानो ताय ओ बछरो 12 लाख जरा उमाओ ते 12 उनाय दे अब आं सिनामो जुं माननीय स्पीकर सर আমার একটা কোয়েশ্চন সাপ্লিমেন্টারি কোয়েশ্চন স্যার একটা স্যার না এক্সট্রা টাইম চলছে না প্লিজ না অনিল বাবু প্লিজ একটু বোঝান এটা হয় না মাননীয় মন্ত্রী উত্তর দিবেন ওনার মাননীয় সদস্য প্রশ্ন উত্তর দিন মাননীয় স্পিকার স্যার মাননীয় সদস্য নন্দিতা রিয়াং যে বিষয়নি বাগুই শাখা
ang to kisa kisa saimano bujika to tabuk ang chesta khalai nai ও উত্তরী মানি বাবু ওকে তো মাননীয় মহোদয়া বিশেষ করে বলেছেন যে প্রত্যেক মাছ চাষিকে 1000 টাকা করে আমাদের ডোম্বর জলাশয়ে as per data given by the fishery department যে এখানে 3 মাস মাছ চাষ বন্ধ থাকে, মাছ ধরাটা বন্ধ থাকে, বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময় তারা যাতে তাদের অসুবিধা না হয়, যারা রেজিস্ট্রিকৃত আমাদের মাছ চাষি আছে সেই তার জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয়। কিন্তু মূল বিষয় আমার মনে হয় মাননীয় সদস্য কতটুকু জানেন ওনাকে এটা আমার জানানো উচিত। এই যে ডুম্বুর জলাশয় এটা সম্পূর্ণটা কিন্তু টিটিএডিসির অধীনে রয়েছে। এখানে আমরা প্রত্যেক বছর, যেমন ধরুন আমি আপনাকে বলি 2020-21 অর্থ বছরে আমরা 24 লক্ষ মাছের পোনা ডুম্বুর জলাশয়ে ফেলেছি। 21-22-এ 29,000 মাছের পোনা আমরা দিয়েছি। 22-23-এ 26 লক্ষ 40,000 মাছের পোনা আমরা দিয়েছি। এছাড়াও ডম্বুর জলাশয়ে মৎস্যজীবীদের রোজগার বাড়াতে উক্ত জলাশয়ে কেজ কালচারের মাধ্যমে মৎস্য চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ডুম্বুর জলাশয়ে 1512টি খাঁচা স্থাপন করা হয়েছে এবং তাতে মাছ চাষ শুরু হয়েছে। ডুম্বুর জলাশয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে প্যান কালচার পদ্ধতিতে মৎস্য চাষের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য যে গন্ডাতুইচা মৎস্য দপ্তরের শর্মা ফার্মে যার আয়তন 10.32 হেক্টর 75টি পুকুরের বিভিন্ন মাছের পোনা উৎপাদন করা, যেমন রুই, কাতল, মৃগেল, শিং, কই, কার্পিউ, ট্যাংরা, পাঙ্গাস মাছের পোনা ইত্যাদি উৎপাদন করা হয় এবং মৎস্য দপ্তরের বাজেট অনুযায়ী বিভিন্ন মৎস্য চাষীদের বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়। বর্তমান অর্থ বছরে বিভিন্ন স্কিমে 1769 জন পরিবারকে বিনামূল্যে মাছের পোনা দেওয়া হয়েছে। আমি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আপনাকে অবগত করতে চাই, আপনি চাইলে নোট করতে পারেন। কেজ কালচার আন্ডার RIDF ডুম্বুর লিগ 2022-23 অর্থ বছর এবং 21-22 অর্থ বছরে 20,67,31,000 টাকা আমরা ডুম্বুর জলাশয় ডেভেলপমেন্টের জন্য দিয়েছি। তার মধ্যে কেজ কালচার একটা ইম্পর্টেন্ট, যেখানে আমরা প্রায় 1500-র উপরে কেজ কালচার সেখানে দিয়েছি। 16টি নৌকা তাদের মাছ ধরার জন্য আমরা দিয়েছি। এর বাইরে অনেকগুলোই আমরা বেনিফিট দিচ্ছি, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এটা আমার মনে হয় জাস্ট আমি একটা লাইনে শেষ করছি আমার সাপ্লিমেন্টারি উত্তর, যে পরিমাণ রেভিনিউ সেখানে আসার কথা, যেহেতু এটা টোটালি টিটিএডিসি কন্ট্রোল করে, তার রেভিনিউটা টিটিএডিসি নেয় এবং সমস্ত বেনিফিট সবটাই টিটিএডিসি কন্ট্রোল করে। কিন্তু আমরা এত টাকা খরচা করার পরেও, এত বেনিফিট দেওয়ার পরেও, এত বড় জলাশয় থাকার পরেও আমরা যেটা লক্ষ্য করছি, আমি শুধু 3 বছরের আপনাকে বলছি, 2018-19-এ আমরা সেখান থেকে মাছের পেয়েছি 414 মেট্রিক টন, 19-20-এ পেয়েছি 1254 মেট্রিক টন, 20-21-এ শুধু 48 মেট্রিক টন, অনলি 48। এটা অনেক ডিক্রিজ হয়েছে, যদিও কোভিড মহামারীর রিজন বলা হয়েছে। আবার 21-22-এ আমরা পেয়েছি মাত্র 730। তো এক বছরে দেখুন 1254 মেট্রিক টন আমরা উৎপাদন পেয়েছি, কিন্তু সিমিলারলি এখানে আমরা সাপোর্ট অনেক কিছু দিচ্ছি, কিন্তু রেভিনিউ সেই জায়গা থেকে সেই পরিমাণ আমাদের আসছে না, বা আমাদের স্টেটের যেটা ডাটা অনুযায়ী সেটা ইনক্লুড হচ্ছে। তো আমার মনে হয় আপনারা যেহেতু এডিসি কন্ট্রোলে আছেন, সরকারে আছেন, এটাকে আরেকটু সিরিয়াসলি দেখা উচিত। মাননীয় বিরোধী দলনেতাও এখানে আছে, এটাকে আরেকটু সিরিয়াসলি দেখা উচিত। হাম ভাই ঠিক আছে, এখন প্রশ্ন তো সরি আরেকটা ম্যাডাম উনি বলেছিলেন গড়ের বিষয়ে, নক বিষয়ে বলেছিলেন। গড়ের বিষয়টা এরকম, আগে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে গড় দেওয়া হতো, প্রায় গত 20-21 সম্ভবত 19-এ 300-র মতো গড় দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবাইকে গড় দেওয়া হচ্ছে, সেই কারণে ফিশারম্যানদের জন্য আর আলাদা করে গড়ের ব্যবস্থা করবে না। রাস্তা লাম্বা তো চিফ মিনিস্টার নিভাগই কক্সাডি হামবাই মাননীয় সদস্য। Honorable Speaker sir, ang te kisa sinamo chungo. মাননীয় সদস্য হয় না, সিস্টেমের বাইরে আপনার সুযোগ দিয়েছি। এখন প্রশ্নোত্তর শেষ হলো, যে সময় তারকা চিহ্নিত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয়নি
সেগুলো উত্তরপত্রগুলো এবং তারকা চিহ্নবিহীন উত্তরপত্রগুলো সবার টেবিলে পেশ করার জন্য মাননীয় মন্ত্রীদেরকে আমি অনুরোধ রাখছি। দীপক বাবু কে বলছিলেন? মাননীয় স্পিকার স্যার, আমার 1 মিনিট। আমরা 2008 সালে যখন প্রথম এমএলএ হই তখন আমাদের এমএলএ ফান্ড আসছিল 10 লাখ টাকা। পরবর্তী সময়ে এই গভর্নমেন্ট অনেকটা বাড়াইছে, বর্তমানে 50 লক্ষ টাকা হয়েছে। কিন্তু পার্টিকুলার কোনো কাজ, একটা কাজের উপরে আমরা 10 লাখ টাকার বেশি খরচ করতে পারি না। তো এটা যাতে বৃদ্ধি করা হয়, পার্টিকুলার কোনো ওয়ার্কের উপরে 10 লাখের জায়গায় এটা যদি 25 লাখ বা 30 লাখ করা হয়। প্রশ্নটা মানে কি এমএলএ ফান্ড বাড়ানোর কথা বলছেন না কাজের ইয়েটা? এমএলএ ফান্ড বাড়ানোর কথা বলছেন না মানে কাজের ইয়েটা 10 থেকে বাড়িয়ে আরো বেশি? এটা 30 লাখে নেওয়া যায়। 30 লাখ ওয়ান টাইম বুঝতে পারছি, একটা কাজে টাকার অঙ্কটা বাড়ানো বুঝতে পারছি। স্যার, এমএলএ ফান্ডের বিষয়ে একটা চিঠি অলরেডি আমি চিফ মিনিস্টারকে, মূল কথাটা বলেন, চিঠির কথা না, চিঠিটা মূল সময়, মূল কথাটা বলেন, আপনি ডিমান্ডটা বলেন। এটা বৃদ্ধি করে 1 কোটি টাকা করা, এবং শুধু তাই না, কয়েকটা বিষয় আছে। আমরা শুধু কাজের জন্য, আমরা যেহেতু এমএলএ, আমাদের কাছে মানুষ চিকিৎসার খরচার জন্য হয় না, না এটাকে করা যায় কিনা আমার মনে হচ্ছে। না না, আপনি স্পেসিফিক প্রশ্ন যেটা করেছেন মাননীয় মনোজ ভাই করেছেন সেটা উত্তর। না না, দীপঙ্কর বাবু আপনি একটা প্রশ্ন করেছেন স্পেসিফিক ভাবে, আর মাননীয় মনোজ বাবু একটা করেন, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দেবেন। স্যার, আমার একটা কথা আছে। কে স্যার? কিশোর স্যার। মাননীয় জিতেন বাবু মাঝখানে নিউ এডুকেশন পলিসি নিয়ে প্রশ্ন উঠিয়েছেন যে নিউ এডুকেশন পলিসির বিরোধিতা সারা দেশে হয়েছে। আমি জিতেন বাবুর জ্ঞাতার্থে জানাতে চাই, জিতেন বাবু নিউ এডুকেশন, আপনি শুনে নিন, এত ধৈর্য হারা হবেন না, ধৈর্য হারা হবেন না, ধৈর্য হারা হবেন না, একটু শুনে নিন, একটু শুনে নিন, আপনি সিনিয়র, আরে বলুক না উনি, একটু শুনে নিন, একটু শুনে নিন, এত ধৈর্য হারা হচ্ছেন কেন? আরে 35 বছর বলেছেন, এই 6 বছরে শুনতে পারেন না? একটু ধৈর্য ধরুন না, একটু ধৈর্য ধরুন। ব্যক্তিটা ছোট হতে পারে, আপনার চাইতে জ্ঞানে গুণে অনেক কম হতে পারে, কিন্তু আপনি যে নিউ এডুকেশন পলিসির উপর আপনি যে প্রশ্ন উঠিয়েছেন যে সারা দেশে বিরোধিতা হয়েছে, নিউ এডুকেশন পলিসি 2020 সালে 29 সেপ্টেম্বর সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রিসভা তার অনুমোদন দিয়েছে। 34 বছর পর এই নিউ এডুকেশন পলিসির চর্চা 2014 পর থেকে শুরু হয়েছে। আপনার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে কথা বলছে, আমার নাম কিশোর বর্মন, আমি তখন পশ্চিমবঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অর্গানাইজিং সেক্রেটারি। গোল পার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, তাতে একটা 3 দিনের সেমিনার আমরা আয়োজন করেছি। তাতে দেশের সমস্ত প্রমুখ যে ইনস্টিটিউশন আছে, তাদের ডিন, তাদের ভাইস চ্যান্সেলর, তাদের প্রফেসর এবং বিভিন্ন শিক্ষাবিদ, বামপন্থী, ডানপন্থী, সব পন্থী যারা এডুকেশনালিস্ট আছেন, 3 দিন ব্যাপী এই নিউ এডুকেশন পলিসির উপর চর্চা হয়েছে। সেখানে প্রথম ড্রাফট সেখানে তৈরি হয়েছে। সেই প্রোগ্রাম যে অর্গানাইজ হয়েছে, সেই অর্গানাইজারদের মধ্যে আমি একজন। তারপর এটা নিয়ে সরকারি বেসরকারি ভাবে 5 বছর ধরে সারা দেশে চর্চা হয়েছে। দেশের সমস্ত প্রমুখ ইনস্টিটিউশনে চর্চা হয়েছে, ছাত্রছাত্রীদের সাথে চর্চা হয়েছে, সমস্ত পার্টির কাছ থেকে তাদের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি সেখানে চাওয়া হয়েছে। অনলাইন, অফলাইন সমস্ত ভাবে যত প্রক্রিয়া আছে, সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে সাজেশন চাওয়া হয়েছে। সারা দেশ থেকে সমস্ত সাজেশনের ভিত্তিতে এই নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে। আমি জানি না আপনি সেই নিউ এডুকেশন পলিসি আপনি পড়েছেন কিনা, নিশ্চয়ই পড়েছেন। যদি মনে হয় এর উপর চর্চা হবে, আমি আপনার সাথে করতে প্রস্তুত আছি যে কোনো সময়। স্যার 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 বলুন সংক্ষেপে। খুব ভালো, আমি মেম্বারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। হি ওপেন্ড আপ দিস
issue. I was the member of the parliament at time. মাননীয়া স্মৃতি ইরানিজি ছিলেন এসআরডি মন্ত্রী, সেই সময়তে ইনিশিয়েটেড হয়েছে এবং পরবর্তী সময়তে এগুলি হয়েছে। হ্যাঁ, ঠিক প্রসেস ঠিক আছে। এর বিরুদ্ধে এই যে একটা এই পলিসি ডিসকাশন হয়েছে, তার যে ডিমেরিটস গুলি অসংখ্য প্রতিষ্ঠান থেকে, স্টেক হোল্ডার থেকে দেওয়া হয়েছে, কিন্তু এগুলি গৃহীত হয়নি। যার কারণ হলো রতনবাবু বলেছেন 60 জন যদি স্টুডেন্ট হয় মাত্র 2 জন থাকবে। এই যে আমি দাঁড়িয়ে বলতে হচ্ছে শিক্ষার অধিকার আইন আর পলিসি আলাদা জিনিস, এরকম বুঝোই না। আপনি শুনুন, আমি বলছি পলিসি আলাদা, আমি বলবো ঠিক ভালো, আমি তো বলছি পলিসি আলাদা। 2001 কথা বলছি, শর্ট ডিউরেশন ডিসকাশন হোক। ঠিক আছে, বুঝেছি আপনি। উই আর রেডি যে লোকের পলিসি স্যার এক বলুন, শর্ট ডিউরেশন ডিসকাশন শিক্ষার অধিকার আইন, এটা আইন। এই শিক্ষা নীতির যে কতটুকু গলত, এই দেশটাকে, জাতিটাকে যে কত সর্বনাশে ঠেলে দেবে। জিতেন বাবু বলুন না, ঠিক আছে, আমি বলছি কথাটা শুনুন। কিশোর বাবুর বক্তব্যটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা আসতে পারি, ঠিক আছে? আরে একটা বক্তব্যের পক্ষে বিপক্ষে থাকবে, দিস ইজ ডেমোক্রেসি। আলোচনা থাকতেই পারে, আপনি এক পক্ষে বলবেন, কিশোর পক্ষে বলবেন, থাকতেই পারে। এবং আমি দেখছি আপনি বারেবার প্লিজ আপনি রতন বাবুর কোঠা দিকে আটকে যান। আপনি কিছু বললেই আপনি রতন বাবুর কোঠা আটকে যাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে। শিক্ষার অধিকার আইন 2001, আর এটা হলো নিউ এডুকেশন পলিসি 20। কথাটাই বুঝতে পারছে না লোকটা। ওকে রতন বাবু, ঠিক আছে, পার্লামেন্টে এটা আইন হয় নাই। রতন বাবু শিক্ষার এই যে বলছে নিউ এডুকেশন পলিসি, এটা আইন না। পলিসি কাউরে গ্রহণ করছে, কেউ গ্রহণ করছে না, আপনি গ্রহণ করেন না, কিন্তু শিক্ষার অধিকার মানতে বাধ্য। কিন্তু পলিসি আপনি নাও মানতে পারেন। ওকে, ইট ইজ আপ টু ইউ। ঠিক আছে, ঠিক আছে। কে বলছিলেন এডুকেশন নিয়ে কথা বলবেন? এডুকেশন নিয়ে কে কথা বলছিলেন? আরে কি আবার না দেখি না, তখন আমি বলছিলাম, সুযোগ দেব। কি বলছিলেন বলুন। আমি বলছিলাম, বলুন স্যার, আমি বলছিলাম যে আমি এবং নয়ন সরকার দুজন সদস্য আজকে একটি মুলতবি প্রস্তাব এনেছিলাম যে আজ আমাদের রাজ্যে হয় না, এই যে মাননীয় নির্মল বাবু হয় না। হ্যাঁ বলুন। আমি পড়েছি তো। আমি বলছিলাম যে কৃষকদের, ক্ষেত মজুরদের কিছু দাবির ভিত্তিতে আজকে তারা একটা বিধানসভা অভিযান সংগঠিত করছেন। এই বিষয়টা নিয়ে তারা চেয়েছিলেন তাদের একটি প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, 10 মিনিট সময় দেওয়া। এটা কি হাউসে বলবেন? এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে পার্সোনালি দেখা করবেন? না আমি বলছিলাম এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হোক। না এই কি আলোচনা হবে? আপনি যে সমস্যা এনেছেন, যদি আমি বলছিলাম যে নির্মল বাবু না পারেন, নির্মল বাবু কৃষিমন্ত্রী রতন বাবু একদিন বলে দিয়েছে আমার দাঁড়াইতে হবে। এটা আগে ছিল, past is a waste paper, present is a newspaper, future is a question paper. So do public service carefully, otherwise your life will tissue paper. ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই জন্য বলি প্লিজ, রতন বাবু একটা কথা কিন্তু মূল্যবান। জিতেন বাবু, আমি দেখছি রতন বাবুর কোঠা গিয়ে আপনি আটকে যান। রতন বাবু বললেই আপনি আটকে যান, দেখছি আপনি কি মানে রতন বাবু। আরে আমি আমাকে প্লিজ, আমি বলছিলাম যেটা এটা কিসের ওনারা একটা প্রশ্ন এনেছেন, কৃষকদের বহুবিধ সমস্যা। আইনটা বলে দেন না। আইনটা বলে আপনি জিতেনবাবু জানেন তো, আবার বলতে হবে এখন পরে। The motion shall be restricted to a specific matter of recent occurrence. কৃষকদের কি রিসেন্ট ঘটনা ঘটেছে? সার পান না, বীজ পান না, জল পান না, নাকি বিষ পান না, সবকিছু পাচ্ছে। সুতরাং কেন আনার জন্য আনা কালকে বলবেন আমাদেরকে, একটু পরে সাংবাদিকরা বলবেন আমাদেরকে। এখন আমি না কেন শুধু জিতেন বাবু, আমি রতন বাবু একদিন একটা মূল্যবান কথা বলেছিলেন যে প্লিজ নিউ কামার যারা আপনাদের দলের, আপনারা শিখুন, শেখান। আজকে মানিক বাবু থাকলে এই কথাগুলো হতো না। প্লিজ আমরাও শিখে যাবো। নো মাননীয় সদস্যগণ, দৃষ্টি আকর্ষণের নোটিশ। মাননীয় সদস্যগণ,
এখন সবার কার্যসূচি ও দৃষ্টি আকর্ষণ নোটিশ। আজ একটি দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী বিবৃতি স্বীকৃতি হয়েছিলেন। দৃষ্টি আকর্ষণের নোটিশ উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। নোটিশের বিষয়বস্তু হলো রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণে সরকারের পদক্ষেপ সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি। হয়েছে লে করে দিতে পারে করবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রেফারেন্স থাকবে স্যার আগে কলিং এর আগে নাই তো রিপ্লাই কলিং অ্যাটেনশন নোটিশ রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণের সরকারের পদক্ষেপ সম্পর্কে এনেছেন আমাদের অপোজিশন লিডার শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। এট লেংথ উই হ্যাভ টকড অ্যাবাউট, তবুও যেহেতু এসছে এটা আমি আবার পড়ছি যে রাজ্যে গুণগত শিক্ষা প্রসারের ক্ষেত্রে শিক্ষার পরিকাঠামো এবং শিক্ষক এই দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একথা সত্য যে বর্তমানে রাজ্যে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের স্বল্পতা রয়েছে। মূলত নিয়মিতভাবে প্রতি মাসে কিছু সংখ্যক শিক্ষক অবসর গ্রহণ করেন, রিটায়ারমেন্টে যান। তাছাড়া শিক্ষকের স্বল্পতার পিছনে আরেকটি কারণ যেটা আমি একটু আগে বললাম 10,330, এটা ট্রেডমার্ক, সারা জীবন এটা মনে থাকবে। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মূলে তাদের যে নিযুক্তি শেষ হয়েছে সেটার কারণে একটা শিক্ষক স্বল্পতা এসছে। আমাদের শিক্ষা দপ্তরের স্কুলগুলোতে বিভিন্ন স্তরের শিক্ষকের ঘাটতির সংখ্যা নিম্নে দেওয়া হলো। অস্নাতক শিক্ষক 1 নম্বরে 1615, স্নাতক শিক্ষক 1643 জন, স্নাতক শিক্ষক 1239 জন, বিষয় শিক্ষক 546 জন, স্পেশাল এডুকেটর 112 জন। তো এই যে প্রক্রিয়া হিসেবে রাজ্য সরকার প্রতি বছর নতুন শিক্ষক নিয়োগ করে থাকেন। টিচার্স রিক্রুটমেন্টের বোর্ডের কথা বলা হয়েছে এবং তাতে টিচার্স এলিজিবিলিটি টেস্ট এর মাধ্যমে এবং যোগ্য প্রার্থীদের বাছাইয়ের মাধ্যমে দপ্তর অস্নাতক এবং স্নাতক শিক্ষকদের নিয়োগ করে থাকে। তাছাড়া মাধ্যমিক স্তরের যে স্নাতক শিক্ষক অর্থাৎ গ্রাজুয়েট টিচার 9-10 ও উচ্চ মাধ্যমিক স্তরে পোস্ট গ্রাজুয়েট টিচার 11-12 এদের জন্য নিয়মিত টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটির মাধ্যমে চাকরি পরীক্ষা গ্রহণ করা হয়। গত বছর প্রথমবারের মতো স্পেশাল এডুকেটর, যেটা আমি একটু আগে বললাম, সেটা নিয়োগ করা হয়েছে। এসব পদ্ধতিতে মাধ্যমে বিগত 5 বছরে বিভিন্ন স্তরে রাজ্যে বেশ কিছু শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং নিয়োগপত্র শিক্ষকদের সংখ্যা নিম্নরূপ। অস্নাতক শিক্ষক অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট টিচার 1 থেকে 5 পর্যন্ত 1062 এবং স্নাতক শিক্ষক দ্যাট ইজ গ্রাজুয়েট টিচার 6 থেকে 8 3701 জন, স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার 9 থেকে 10 1471, বিষয় শিক্ষক যে পোস্ট গ্রাজুয়েট টিচার রাখা হয়েছে 444 জন, স্পেশাল এডুকেটর 88, টোটাল 6766 জন। সরকারের আর্থিক সংস্থানের উপর নির্ভর করে আগে আমি যেটা বললাম যে শিক্ষক নিয়োগ করাটা, এবং সেই বিষয়ে আগেও কথা হয়েছে। তো এখানে উল্লেখ যে মাধ্যমিক স্তরে 230টি পদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ পরীক্ষা সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার্স গ্রহণ করেছে, কিন্তু 230টি পদের সংরক্ষণের উপর একটি মামলা, যেটা এর আগেও আমরা কথা বলেছি, এই কারণে এটার একটু সমস্যা হচ্ছে আমাদের। আর বাকি যেহেতু আগে কথা হয়েছে সেইভাবে আমাদের দপ্তরের তরফ থেকে আমরা চেষ্টা করছি যাতে এই স্বল্পতা দূরীকরণ করা যায়। Point of clarification. মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা both sides we have discussed regarding shortage of teachers. তারপরেও there are few points, যেমন হেডমাস্টারদের প্রমোশন বন্ধ এবং ডেজিগনেটেড HM দিয়ে অনেকগুলো স্কুলকে চালানো হচ্ছে। There are schools
where DDOs are not there. Tate, when the HM is not there, দেখবেটা কি সরকারে যেমন মুখ্যমন্ত্রী যদি না থাকেন, there is no head of the government. প্রশাসনের কাজে নিশ্চয়ই গাফিলতি আসবে। ইন দি সেম ম্যানার অনেক স্কুল আছে রাজ্যের মধ্যে যেখানে হেডমাস্টার নেই এবং ইনচার্জকে দিয়ে কাজগুলো করানো হচ্ছে। and there are so many schools, আমি এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইব, টিচার্স, এই যে টিচার কারা নিয়োগ করছে, টিআরবিটি, বাট দেয়ার ইজ এ সিস্টেম যে আউটসোর্সিং করা হচ্ছে। দেয়ার আর ভোকেশনাল কোর্সেস, ভোকেশনাল কোর্সেস এর জন্য 5 তারিখ জুলাই মাসে একটা নোটিফিকেশন আবার বেরিয়েছে যে 55টা স্কুলে ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, এগ্রিকালচার, আইটি ইত্যাদি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স চালু হবে। এই জায়গায় এই যে ভোকেশনাল কোর্সগুলো হচ্ছে, তাদের শিক্ষাদানে তাদের they don't have seriousness. Why I tell you? একটা হচ্ছে এগ্রি এমএসসি করে একটা ছেলে ভোকেশনাল কোর্স পড়াবে, what is his salary? Only 9,000. এবং ওই সমস্ত ভোকেশনাল টিচারদের বলা হচ্ছে মাঝে মাঝে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন পার্ক টার্ক ঘুরিয়ে আনতে হবে, সরকার পয়সা দেবেন। আই এম টেলিং, তাতে কি হচ্ছে 9,000 টাকা দিয়ে আউটসোর্স করা শিক্ষকরা নিজেই খেতে পাচ্ছে না, তার উপরে নিজের পয়সা খরচ করে ছাত্রছাত্রীদের বাইরে বেড়ানোর জন্য নিয়ে যেতে হবে, এবং ওই টাকাটা আফটার 3-4 মান্থস বিল সাবমিট করার পর তারা পাবে। তাতে কি হচ্ছে, ইন সো মেনি স্কুলস, আমি বেহালাবাড়ি স্কুলে একদিন গিয়ে দেখলাম কম্পিউটারে ছেলেমেয়েরা বসে ড্রয়িং করছে। আমি বললাম তোমাদের ইনস্ট্রাক্টর কোথায়? বলছে যে ইনস্ট্রাক্টর আসে না স্কুলে। কেন? বলছে যে বেতন কম। কেন বেতন কম? মাননীয় মুখ্যমন্ত্রীও বলছি, এই আউটসোর্সিং এর 2টা এজেন্সি আছে। একটা হচ্ছে একটা সংস্থা যারা নিয়েছে এক্সট্রা মার্কস, আর একটা হচ্ছে SIBIN সিবিন। একই আইসিটি ইনস্ট্রাক্টর সিবিন দ্বারা নিযুক্ত, তারা পাচ্ছে মাসে 9,000 টাকা করে, এবং এক্সট্রা মার্কস যেটা নিয়োগ করছে তারা পাচ্ছে 10,000 টাকা, সামথিং লাইক দিস। তাতে কি হচ্ছে, বেকারদের মধ্যে এই সমস্ত লোক দিয়ে ভোকেশনাল কোর্স যে আপনারা চালু করতে চেষ্টা করছেন, এরা সেখানে যাচ্ছেন, দে আর নট গোয়িং। তো এই বিষয়টা যদি আপনারা না দেখেন, আননেসেসারিলি ভোকেশনাল কোর্সটা হ্যাম্পার হবে, এবং টিচার দেওয়ার পরেও কিন্তু টিচাররা যাচ্ছেন। এই বিষয়টা কি করে দেখবেন? দিস ইজ ওয়ান ইস্যু আই এম ব্রিঙ্গিং টু ইয়োর নোটিস। এনাদের যে বক্তব্য হলো, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন 10,323 জন লোকের চাকরি যাওয়ার পর শিক্ষক স্বল্পতা সৃষ্টি হয়েছে ত্রিপুরায়। অনেকেই প্রশ্ন তুলছে, আমার কাছেও আসছে, আমি জানি অনেক এমএলএদের কাছে তারা যাচ্ছে, কোর্টের বিভিন্ন রায়টাই নিয়ে ওরা আমাদের কাছে আসছে, গতকালও এসছে। আমি বললাম চাকরি দেওয়ার মালিক তো আমার না, আমি না, আই ক্যানট গিভ ব্যাক ইয়োর জব। এবং হাউসকে আমি এই কথাও বলছি, নান অফ মাই রিলেটিভস, আমার মায়ের দিক থেকেও কোনো 10,330 জনের কেউ চাকরি যায়নি। ফ্রম মাই ফাদার সাইড অলসো নো ওয়ান গট জব ইন 10,323, কারণ আমরা সেই সময় সিপিএম করি না। আই এম টেলিং, সিপিএম করি না বলে আমাদের both sides we did not get job.
তারপরও 10,323 জনের পক্ষে আমি একটাই প্রশ্ন করব, তাদের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন করছি না। কোর্ট যে সর্বশেষ রায় দিয়েছে তাতে তারা বারবার বলছে যে অনলি 462 যাদের নামে কোর্টের থেকে সমন বেরিয়েছে তাদেরকেই কেন বাদ দেবে না, বাকিদের কি হবে? তারা জানতে চায় যে এই সব হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রিট পিটিশন, রিভিউ পিটিশন করার পর সর্বশেষ সরকারের স্ট্যান্ডটা কি? সরকার কি এদের চাকরি দেবে না দেবে না? দে অনলি ওয়ান্ট টু নো দিস। না দিলে এরা মুদির দোকান খুলে বসবে। বাট সাম অফ দেম দে আর স্টিল হোপিং দ্যাট কোনো না কোনো দিন হৃদয়বান মুখ্যমন্ত্রী তাদের চাকরি ফিরিয়ে দেবেন। I did not answer their question yesterday. আমি তাদের বললাম যে আপনাদের পক্ষে as an MLA, as leader of opposition, আপনাদের কনসার্নটাকে বিধানসভায় আমি তুলব এবং মাননীয় সরকারের কাছে জানতে চেষ্টা করব 10,323 জনকে ফিরিয়ে নেওয়া হবে কি না। If yes, it is yes. If it is no, it is no. That's it. Thank you, sir. পয়েন্ট অফ ক্লারিফিকেশন, মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, গত 11 জানুয়ারি আপনি 10,323কে নিয়ে একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করার কথা বলেছিলেন 3 সদস্যের। 31শে মার্চের মধ্যে এখানে রাজ্যের সরকারের একটু প্লিজ করার কথা, রাজ্যের সরকারি বিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় এর সাথে 10,000 উনি বলেছে একটা কথা প্রসঙ্গ বলেছে, এটা এর পারে আর আপনি এলাও করছেন হোয়াট ইজ পয়েন্ট অফ কথা বলছেন, কি কথা এগুলি চলছে, এগুলি করা যায় নাকি আপনাদের হাউসকে? আপনার অনুভব সাপ্লিমেন্টারি কোশ্চেনের মধ্যে রাখেন, কথা বলছেন, ওনাকে কথা বলছেন, এটা কি করে সাপ্লিমেন্টারি ভিতরে রাখেন? না না, 10,300 এখানে উঠে নাই, প্রশ্ন আসে নাই, এটা বলবেন না। বলেন আপনার কথা রিপোর্ট জমা পড়েছে সেটার স্পষ্টীকরণ চাইছি। সরকারিভাবে যে রিপোর্ট জমা পড়েছে 31শে মার্চের মধ্যে, ঠিক আছে, তার স্পষ্টীকরণ চাইছি। ঠিক আছে। যে অ্যাডভাইজারি কমিটি গঠন করেছিলেন উনি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, তার যে শিক্ষক স্বল্পতা ওইটার স্পষ্টীকরণ চাইছি। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে ওকে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, এই কলিং অ্যাটেনশনের যে বিষয়টা এখানে এসছে স্পেসিফিক টু দিস ওয়ান, এটা নিয়ে আমি আগেও বলেছি, উই হ্যাভ টকড এ লট রিগার্ডিং দিস ওয়ান। এখানে আবার 10,320 ঢুকে গেল, ভোকেশনাল টিচার্স এটাও ঢুকে গেল। তো যাই হোক, ঢুকুক, ভালো, কিন্তু সবকটাই যা যা বলছেন আমি অলওয়েজ ওয়েলকাম করি এবং নিশ্চয়ই বিষয়গুলো দেখবো, আরো পুরো ডিটেলস দরকার এগুলো আগের থেকে বললে আমি আরো রেখে দিতাম খবর। বাকি তো আপনার এই বিষয়ে উত্তর আমি দিয়েছি। আর 10,323 বলে আর লাভ নেই, এটা বললে তো ওই আবার ওনাদের উপরে যাবে, ওনারাই করলেন, আবার এখানকার যারা ছিলেন তাদের কারণেই গেল। এবারে এদের সঙ্গে কথা বললেই সমস্যা, এই বলে লাভ হবে না, বলে শেষ করা যাবে না। আপনার কোনো রাইট নেই এই বিষয়ে কথা বলা, আপনাদের কোনো রাইটই নেই, আপনাদের এই বিষয়ে রাইটই নেই বলছে কোনো কথা বলা। আপনাদের কারণে আজকে সমস্যা হয়েছে এবং ওনাদের কারণে বিধায়ক মহোদয় আজকে এখানে নেই, ওনার কারণে সমস্যা হয়েছে, আপনাদের কারণে, আপনাদের সৃষ্টিকর্তা। এটা বলেনি, এই বিষয়ের কথাই বলবেন। আমরা পলিটিক্যাল কথা শুনতে চাই না, ভোকেশনাল বিরোধী দলের এটা জানতে চেয়েছে ওরা চাকরি পাবে কি পাবে না, ইয়েস অর নো, আপনাদের সে কথাটা বলা যাতে করে ওরা পার্কে যায় এই বিষয়টা আমার জানা নেই। আপনি সেটা বলেন, বিলের বিষয় আপনি বলছেন, আপনি যেভাবে যাচ্ছেন খবর নিয়েছেন, আমাদের জন্য এটা খুব ভালো, এই ইনফরমেশনও দরকার। ধন্যবাদ। থ্যাংক ইউ। রিপোর্টিং অফ পিটিশনস,
সমাজতান্ত্রিক নন, একটা ক্লারিফিকেশন রিগার্ডিং এডুকেশন, আমি বিতর্কে যাব না। এটা ঠিক, থ্যাংকস টু দ্য চেয়ার, লিডার অফ দ্য হাউস, যে উনি চান ও রতনবাবু তো হল তর্ক মহানবীশ, উনি তো সবটার মধ্যে বলেন। আমার বক্তব্য তার বর্তমান শিক্ষানীতিতে যদি স্বল্পতা আমাদের দূরীকরণ করা না যায়, তাহলে ডাবল ইঞ্জিন আছে। সরকার পক্ষ থেকে কোনো প্রপোজাল ফর দ্য নর্থ ইস্ট রিজন, ত্রিপুরা ইজ দ্য রিমোটেস্ট কর্নার, এখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রতনবাবু যে আমাদের উপদেশ দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে ছাত্র যাই হোক ক্লাস অনুযায়ী যাতে শিক্ষক দেওয়া যায় তার কোনো প্রপোজাল রাজ্য সরকার নেবেন কিনা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে তো, মাননীয় মুখ্যমন্ত্রী তো অনেকবার বলেছে। ঠিক আছে, বল। রিপোর্টিং অফ পিটিশন, মাননীয় সদস্যা মহোদয়দের অবগতির জন্য জানাচ্ছি যে কৈলাসহর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনবসতি এলাকার বাসিন্দাদের তরফ থেকে 15টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় জমা দেওয়া হয়েছে। পিটিশনগুলি ফরওয়ার্ড করেছেন মাননীয় সদস্য শ্রী বীরজিৎ সিনহা মহাশয়। এখন আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি উল্লেখিত পিটিশনগুলি সম্পর্কে সবাই রিপোর্ট করার জন্য। মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নং ধারা মূলে উল্লেখিত পিটিশনগুলি বিবেচনাক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ। Honorable Deputy Speaker, sir, under Rule 255 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I have to report in this House that 15 numbers of petitions signed by the local inhabitants of various areas under Koilashahar Assembly constituency and forwarded by Sri Birujit Shina, Honorable Member Tripura Legislative Assembly, relating to different kind of construction works, including road, drinking water facility, and development of playground, etc., submitted to this Legislative Assembly. Namaskar. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নং ধারামূলে উল্লেখিত পিটিশনগুলি বিবেচনাক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য ত্রিপুরা বিধানসভায় পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। প্রেজেন্টেশন অফ অ্যাসেম্বলি কমিটি রিপোর্টস। সবার পরবর্তী কার্যসূচি হল পাবলিক অ্যাকাউন্টস কমিটির 150 এবং 151তম প্রতিবেদন সভায় উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী বিশ্বকেতু দেববর্মা, চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্টস কমিটি মহোদয়কে কমিটির 150 এবং 151তম প্রতিবেদন সবাই উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Honorable Deputy Speaker, sir, I am the chairman of the Committee on Public Accounts. On behalf of the committee, I beg to present its 150 and 151 reports on the table of the House. সবার পরবর্তী কার্যসূচি হল পাবলিক আন্ডারটেকিংস কমিটির 52তম প্রতিবেদন সভায় উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন, চেয়ারম্যান পাবলিক আন্ডারটেকিংস কমিটি মহোদয়কে কমিটির 52তম প্রতিবেদন সভায় উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Thank you, respected Deputy Speaker, sir. I, the chairman of the Committee on Public Undertakings, on behalf of the committee, beg to present its 52
report on the table of the House. মাননীয় সদস্যগণ, আজকের সভায় উপস্থাপিত পাবলিক অ্যাকাউন্টস এবং পাবলিক আন্ডারটেকিংস কমিটির প্রতিবেদনের প্রতিলিপিগুলি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো যে ত্রিপুরা রিপেলিং অ্যান্ড সেভিং উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট বিল 2023 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 11 অফ 2023 এই সবার বিবেচনার জন্য প্রস্তাব করতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby give notice of my intention to move the following motions during the current session of the Tripura Legislative Assembly. That the Tripura Repealing and Saving Amendment Bill 2023, the Tripura Bill number 11 of 2023 to be taken into consideration and that the bill be passed. এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা রিপেলিং অ্যান্ড সেভিং উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট বিল 2023 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 11 অফ 2023 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং এবং 2 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক সভা কর্তৃক গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যেহেতু না কেউ বলেননি, বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক সভা গৃহীত হলো। এখন সবার কার্যসূচি হলো ত্রিপুরা রিপেলিং অ্যান্ড সেভিং অ্যামেন্ডমেন্ট উইদিন ব্র্যাকেট বিল নাম্বার 2023 ত্রিপুরা উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 11 অফ 2023 পাশ করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Honorable Speaker, sir, this bill may be passed. এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভরে দিচ্ছি। প্রস্তাবটি হলো ত্রিপুরা রিপেলিং অ্যান্ড সেভিং অ্যামেন্ডমেন্ট বিল 2023 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 11 অফ 2023 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলেননি, সর্বসম্মতিক্রমে এই বিলটি আলোচ্য বিলটি সভা কর্তৃক গৃহীত হইল। সবার পরবর্তী কার্যসূচি হল 23-24 আর্থিক সালের ব্যয় বরাদ্দ দাবির উপরে সাধারণ আলোচনা, জেনারেল ডিসকাশন অফ দ্য বাজেট এস্টিমেট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2023-24। মাননীয় সদস্যদের সঙ্গে অনুরোধ করব আলোচনা চলাকালে যেন তারা যেন আলোচনা ব্যয় বরাদ্দের দাবির উপরে সীমাবদ্ধ রাখেন। এখন আমি সময় 15 মিনিট আছে। তাহলে বলুন, মাননীয় সদস্য শ্রী বিশ্ববিদ্যালয় বর্মা মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2023 এবং 2024-এর যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী এই হাউসে 7 তারিখ পেশ করেছেন, সেই বাজেটে অনেকগুলি বিষয় নিয়ে হাউসে আলোচনা হয়েছে। আমাদের লিডার অফ অপোজিশন এই বাজেটের বিষয়ে যে কথাগুলি তিনি উল্লেখ করেছেন সেটাকে সমর্থন করে আমি এই বাজেটের মধ্যে যে জনগণের জন্য স্পেশালি
আমাদের টিটিএডিসি এরিয়ার জন্য খুব সুবিধা হবে বলে আমি মনে করি না। কারণ কিছুক্ষণ আগে আমরা শিক্ষা বিষয়ে প্রায় 1 ঘন্টার মতো আলোচনা হয়েছে। বাজেটের মধ্যে শিক্ষার জন্য আমাদের যে 19 নম্বর পয়েন্টে উল্লেখ করেছেন উনি, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে PMSHRI এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরা শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2018 সাল থেকে আমি সিমনার কনস্টিটুয়েন্সি বিধায়ক হিসেবে রিপ্রেজেন্ট করছি, এখনো আছি। আমার এলাকায় এখন পর্যন্ত যখন থেকে আমি বিধায়ক হয়েছি তখন থেকে আমি অনেকবার চিঠি দিয়েছি যে আমার এলাকার স্কুলগুলিকে উন্নত করার জন্য, 2 স্টোরি বিল্ডিং করার জন্য এবং যে হাই স্কুলগুলিকে আপগ্রেডেশন করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু আমার এলাকায় এখনো অবধি একটা স্কুলও আমি 2 স্টোরি বিল্ডিং করতে পারিনি। সুতরাং এই যে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ, সেখানে কি আমার সিমনা এলাকার স্কুল থাকবে কিনা সেটা আমার প্রশ্ন। এবং যে স্কুলগুলি এখন হাই স্কুলে আছে, প্রচুর ক্লাস 11-এ ভর্তি হওয়ার জন্য আমার এরিয়াতে এবার প্রবলেম হয়েছে। কারণ আমার এলাকায় প্রচুর হাই স্কুল আছে কিন্তু হায়ার সেকেন্ডারি স্কুলের সংখ্যা খুবই কম। তাই আমি থ্রু হায়ার সেকেন্ডারি ডাইরেক্টরের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছি এবং আপগ্রেডেশনের জন্য একটা স্কুল আখালিয়া হাই স্কুলকে 12 স্কুল করার জন্য সেটা প্রসেসে আছে। যদি মুখ্যমন্ত্রী টেবিলে যদি গিয়ে থাকেন তাহলে ওটা কি অবস্থায় আছে এটা আমি জানতে চাই। এইভাবেই আমাদের যে এডিসি এরিয়াতে শুধু স্কুলের ব্যাপার নয়, পানীয় জলের যে ব্যবস্থা DWS, এখানে অতল জল দ্বারাই যে যে সুবিধাগুলি পাওয়ার কথা ছিল। আমি প্রথম থেকেই বলেছিলাম যে এডিসি এরিয়া সবসময় একটু হিলি এরিয়া থাকে, সেটা 18 মুড়া, লংতরাই, ছাকান্তাং, আমার বরমুড়া এলাকাই বলুন। DWS এর যে রিগ মেশিনটা ঢুকে রিগ মেশিন পর্যন্ত এখান থেকে জল তোলার ব্যবস্থা করতে পারে না। সেখান থেকে ইনোভেটিভ সিস্টেমে যাতে আমার গ্রামের জনগণরা যাতে জল পাওয়া যায় সেই ব্যবস্থা এখানে এই বাজেটে DWS এর জন্য অনেক টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু আমরা দেখা যায় প্র্যাকটিক্যাল করতে গেলে পরে অনেক কিছু অসুবিধার সম্মুখীন হয়। তাই আমি মনে করি স্পেশাল ভাবে এডিসি এরিয়ার জন্য, এডিসি এরিয়ার লোকেদের জন্য যাতে জলের ব্যবস্থার জন্য স্পেশাল ভাবে হাই রিগ ব্যবহার করেও যদি না হয় তাহলে ইনোভেটিভ সিস্টেমে আমাদের জনগণকে প্রসূত পানীয় জল ব্যবস্থা করার জন্য আমি এখানে বলতে চাই। এবং পানীয় জলের সাথে সাথে এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্টে প্রচুর এখানে অর্থ দেওয়ার জন্য এখানে ঘোষণা করা হয়েছে। এখানে বলা হয়েছে আগামী 3 বছরে চিফ মিনিস্টার মডেল ভিলেজের আওতায় 120টি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কাউন্সিলকে মডেল ভিলেজ হিসাবে উন্নতি করা হবে, যাতে অন্যেরা এইসব গ্রামগুলিকে অনুকরণ করতে পারে। আমি এর জন্য 8 কোটি টাকা ব্যয় বরাদ্দ সংস্থান রেখেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কনস্টিটুয়েন্সিতে শুধু আমার কনস্টিটুয়েন্সি নয়,
সারা ত্রিপুরাতে প্রচুর কনস্টিটিউয়েন্সিতে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মডেল ভিলেজ করা হয়েছে। প্রায় 4.5 বছরের মতো হয়ে গেছে মুখ্যমন্ত্রী যে মডেল ভিলেজ করা বিষয়টা, কিন্তু এখনো প্রচুর গ্রামে কানেক্টিভিটি একটি গ্রাম থেকে আরেকটি গ্রাম, যেই মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ করা হয়েছে ওই মডেল ভিলেজেই এখনো অবধি প্রচুর গ্রামে কানেক্টিভিটি নেই, প্রশোধিত পানীয় জল নেই, হেলথের ব্যবস্থা ভালো করে নেই, স্কুলের অবস্থা খুবই খারাপ। তাহলে ওটাকে কিভাবে আমরা মডেল ভিলেজ বলতে পারি? মডেল ভিলেজ আমরাও করতে ইচ্ছুক, কিন্তু যে শুধু নামে শুধু সাইনবোর্ড লাগানো আছে ওইখানে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, কিন্তু প্র্যাকটিক্যালি সেখানে কিছুই হচ্ছে না। খুব চেষ্টা করেছি, খুব চিঠি দিয়েছি, যে গ্রামগুলিতে ওই মডেল ভিলেজের আন্ডারে যে গ্রামগুলিকে এখনো কানেক্টিভিটি হয়নি, এখানে অ্যাম্বুলেন্স যেতে পারেনি, ওখানে যে কোনো সমস্যা হলে গাড়ি যেতে পারে না, ফায়ার সার্ভিস যেতে পারে না, ওইসব গ্রামগুলিকে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ শুধু নামে না করে ওইটাকে প্র্যাকটিক্যালেও যাতে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ যদি বাইরে থেকে কেউ আসে ওই গ্রামগুলিকে দেখলে যাতে বলে যে হ্যাঁ এটা করেছে। কিন্তু শুধু পোস্টারিং, শুধু নেম প্লেট দিয়ে মুখ্যমন্ত্রী ভিলেজ করলে হবে না। এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের বিসি এবং ব্লকগুলি চলে, কিন্তু ব্লকগুলির আন্ডারে এখন বিসি যেভাবে চলছে, বিসি সব এডিসি অথরিটির কাছে, কিন্তু বিসি ইলেকশন এখনো হচ্ছে না। প্রায় 2 বছর পেরিয়ে গেছে। আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করি, আমরা গণতন্ত্র দেশে বাস করি, কিন্তু গণতন্ত্র দেশের মধ্যে এই ভারতবর্ষে এখনো এমন কোন রাজ্য নেই যে রাজ্যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতই হোক, বিসি হোক, 2 বছর পেরিয়ে হয়ে গেছে কিন্তু ইলেকশন হচ্ছে না। রাজ্য সরকার কি করছে? সেখানে আমাদের প্রশ্ন। কারণ যদি আমরা বিসি ইলেকশন না হই, ওইখানে বিসির যে কর্মকর্তারা, যারা মেম্বার, চেয়ারম্যান, প্রধান, উপপ্রধানরা থাকবেন, তারা কিভাবে কাজ চালাবেন? ওখানে এখন রাজ্য সরকার বলছে এডিসি অথরিটি থেকে যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান করা হচ্ছে, ওদের কথাই চলবে না। হ্যাঁ, তাহলে এখানে শুধু পঞ্চায়েত ইনচার্জের কথাই কাজ চলছে। এভাবে কিভাবে উপজাতি এরিয়ার, এডিসি এরিয়ার লোকেরা সরকারি সুযোগ সুবিধা পাবেন সেই দিক দিয়ে বিবেচনা করা উচিত, এবং সেই বিষয় নিয়ে এই বাজেটে ধরা উচিত ছিল। নেক্সট আসবো আমি রেভিনিউ ডিপার্টমেন্ট। রেভিনিউ ডিপার্টমেন্টে এখানে বলা হয়েছে, আমাদের অর্থমন্ত্রী বলছে আমি উদয়পুর এবং ধর্মনগরে 67.20 কোটি টাকা ব্যয়ে নতুন জেলা শাসক কার্যালয় নির্মাণ প্রস্তাব করছি। সাবরুম, উদয়পুর, কৈলাসহর, কুমারঘাট এসডিএম অফিস বিল্ডিং এবং এসডিএম রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স নির্মাণের জন্য আমি আরো 27.99 কোটি টাকা ব্যয় বরাদ্দ প্রস্তাব রেখেছি। সেটা দেখে আমার খুবই কষ্ট হয়েছে যে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলাম যে আমার সিমনা এলাকায় একটা ব্লক রয়েছে, সেটা হচ্ছে হেজামারা ব্লক, তার পাশাপাশি আরেকটা আরডি ব্লক রয়েছে, সেটা হচ্ছে লেফুঙ্গা ব্লক। সেই হেজামারা ব্লক এবং লেফুঙ্গা ব্লককে নিয়ে, দুটি ব্লককে নিয়ে একটা এসডিএম করা যায়, তাহলে সেই এসডিএম অফিসটা হলে পরে আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী মোদিজি, ওনার যে ইচ্ছা যে সবকা সাথ সবকা বিকাশ, এই মন্ত্রকে আমরাও বিশ্বাস করি। তাই বলে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যাতে আমাদের প্রশাসনিক যে সুযোগ সুবিধাগুলি আমাদের গ্রামগঞ্জে যারা বসবাস করছেন তারা যাতে গ্রামের পাশে যদি আমাদের এসডিএম এর সুবিধাগুলি পাওয়া যায়, সেগুলিকে করতে, সেই কথাগুলি মাথায় রেখেই আমি ওই চিঠিটা দিয়েছিলাম। কিন্তু খুবই দুঃখজনক, এখানে শুধু সাবরুম, উদয়পুর, কৈলাসহর, কুমারঘাট এই সকল বেস করেই শুধু জেনারেল এরিয়াটাকে বেস করেই যদি আমাদের এসডিএম ডিএম অফিসগুলি থাকে, তাহলে আমরা কেন চাইবো না গ্রেটার ত্রিপুরার মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মাননীয় স্পিকার, ওদিন আমাদের শম্ভুলাল আমার ভাই বলেছিল
গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কোনোদিন সম্ভব হবে না। এরকমই যদি আমাদের ত্রিপুরার যে পরিস্থিতি হয়, স্কুল, কলেজ, রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য এবং এসডিএম অফিস, ডিএম অফিস যদি আমরা চাই, বারবার চিঠি দেওয়া সত্ত্বেও যদি না হয়, আমরা কেন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চাইবো না? এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কেউর বিরুদ্ধে নয়, কোনো ধর্ম এবং কোনো জাতির বিরুদ্ধে নয়। আমরা জানি ত্রিপুরা রাজ্য ছোট্ট, কিন্তু ছোট্ট হলেও এখানে যেই পরিস্থিতিতে যেই লেভেলে ডেভেলপ হওয়ার কথা কিন্তু এভাবে হচ্ছে না। স্মার্ট সিটি হচ্ছে, স্মার্ট মিউনিসিপ্যাল কাউন্সিল হচ্ছে। আমাদের এডিসি এরিয়াতে কয়টি স্মার্ট ভিলেজ আছে? নেই তো। সুতরাং ডেভেলপমেন্ট ক্ষেত্রে যাতে প্যারালাল ভাবে হয়, যাতে এডিসি এরিয়াতেও ডেভেলপমেন্ট হয়, সেইভাবে যদি আমাদের বাজেটে যদি ধরা থাকতো তাহলে আমরা খুবই আনন্দ হতাম। আমরা জানি যে রাজ্য ভাগ হলে পরে, রাজ্য বেশি হলে পরে উন্নতি হয়, এটা সবাই জানে। আমরা জানি এই পৃথিবীতে আমেরিকা সব থেকে উন্নত দেশ বলে আমরা জানি। আমেরিকাতে মাত্র 32 কোটি মানুষ বসবাস করে। সেই 32 কোটি মানুষের জন্য কয়টি রাজ্য? ওখানে 50টি রাজ্য আছে। এইভাবে ওরা ডেভেলপ হয়েছে। আমাদের ভারতবর্ষে 140 কোটি মানুষ বসবাস করে, সেখানে মাত্র 32টা স্টেট কিভাবে ডেভেলপমেন্ট হবে? সবখানে আমাদের প্রশাসন তো চলে যেতে পারবে না। সুতরাং আমরা মনে করি এই 140 কোটি মানুষের জায়গায় এখানে 100টি রাজ্য হলে কি প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম হবে না তো। সেখানে সবকিছু সরকারি সুবিধা পেয়ে যাবে এবং জনগণ ডেভেলপমেন্ট করতে পারবে, উন্নতি হবে। সেখানে তো আমাদের কোনো জাতি এবং কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের এই যে আমাদের দাবি, সেটা কোনো জাতি এবং ধর্মের বিরুদ্ধে নয়। সেগুলি নিয়েও আমরা আলোচনা করার জন্য প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আমাদের মেম্বার্স এনেছিল, কিন্তু সেটা অ্যালাউ করা হচ্ছে না। সব দিক থেকে আমাদেরকে ডিপ্রাইভ করে রাখা হয়েছে। প্রাইভেট মেম্বার্স রেজুলেশন লটারি করে আমরা অ্যাপয়েন্টমেন্ট হয়েছি, আমরা দিয়েছি, কিন্তু আমাদের এখানে আলাপ আলোচনা করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে আমরা কেন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চাইবো না? কেন আমরা আলাদা রাজ্য চাইবো না? সেখানে তো আমরা কোনো কাউকে বিরোধ করে কোনো কিছু বলিনি এবং বলবোও না। আসুন এগুলি আলোচনা করা দরকার ছিল। এবং আমি লর ম্যাটারে একটু ডিসকাশন করতে চাই। এখানে ল ম্যাটারে অনেক কিছু বাজেট রাখা হয়েছে। লোক আদালত থেকে আরম্ভ করে জম্পু জেলা শান্তি বাজারে আদালত নির্মাণ করা, এই সকল আমরা দেখেছি। কিন্তু ল ডিপার্টমেন্টেও আমাদেরকে কমভাবে ডিপ্রাইভ করেন। আমি ল মিনিস্টারের গোচরে এই বিষয়টা পরিষ্কারভাবে এই হাউসে আজকে আনতে চাই। ত্রিপুরা রাজ্যে পাবলিক প্রসিকিউটর যারা সরকারের জন্য আইনিভাবে অ্যাডভোকেট হয়, এপিপি, প্রচুর সংখ্যক এপিপি অ্যাপয়েন্টমেন্ট হয়। কিন্তু আমাদের এসটিরা যারা এসটি এসসি, আমি শুধু এসটির কথা বলছি না, এখানে এসটি এসসি সবাইকে ডিপ্রাইভ করে রাখা হয়েছে। যেখানে আমাদের 31% আমাদের কাগজপত্রে আমরা এসটিরা ওইখানেও অ্যাপয়েন্টমেন্ট হওয়া দরকার ছিল। টিচার বলুন, পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার বলুন, যত ডিপার্টমেন্টে আমাদের রিজার্ভেশন থাকে। কিন্তু এই এপিপি নিয়োগের ক্ষেত্রে রিজার্ভেশন হচ্ছে না কেন? সেটা আমি মাননীয় ল মিনিস্টারের কাছে এটা জানতে চাইব এবং এই বিষয়টা সিরিয়াসলি ভাবে যাতে দেখা হয় সেগুলি আমি জানতে চাইব। এবং এই বিলটাতে এইগুলি নিয়ে পরিষ্কারভাবে লেখা নেই। সুতরাং এই বিলটিকে আমি স্ট্রংলি অপোজ করছি। আগামী দিনগুলিতে যাতে বিল করার সময় এরকম আমাদের বাজেট করার সময় আমাদেরকেও যদি একটু বলা হয়, তাহলে আমাদের যে বক্তব্যগুলি আমি সেখানে রাখতে পারবো এবং কিভাবে আমাদের রাজ্যটাকে উন্নতি করা যায় সেগুলি নিয়ে কথা বলা যাবে, কোনো প্রবলেম নেই। এবং সবশেষে আমি পিডাব্লিউডি নিয়ে কিছু কথা বলতে চাইব। পিডাব্লিউডিতে আমরা এখানে দেখলাম 10টি নতুন আরসিসি ব্রিজ নির্মাণ করা হবে। 10টি আরসিসি ব্রিজ সারা ত্রিপুরা রাজ্যে যদি 10টি আরসিসি ব্রিজ হয় তাহলে কি করে হবে? কারণ আমার এরিয়াতে প্রায় 3 থেকে 4টি আরসিসি ব্রিজের জন্য 2018 সাল থেকে আমরা প্রপোজাল দিয়ে রেখেছি। কিন্তু এই 10টিতে আমার এখানে
4টির মধ্যে একটি পড়বে কিনা তাও সন্দেহ আছে। তাহলে এই সকল এখানে 10টি না রেখে যারা যারা যে বিধায়করা জমা দিয়েছে আরসিসি ব্রিজ করার জন্য এবং রুট ডেভেলপমেন্ট করার জন্য ওদের জন্য চিন্তা ভাবনা করা দরকার। এবং যে রুটগুলি এখন বেহাল অবস্থায় পড়ে আছেন সেই রুটগুলিও এখন মেরামত করার জন্য আমরা চিফ ইঞ্জিনিয়ার থেকে সেক্রেটারি অফ দি এক্সিকিউটিভ সবাইকে নিয়ে দেখছি, যে ভিজিট করছি, তবু আমাদের রুটের যে হাল, এই হালগুলিকে এখানে যে পিডব্লিউডির ইনচার্জ আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকে এই বিষয়টিকে বলতে চাইবো যে রুটগুলি যাতে আমরা চলার মতো ব্যবস্থা করে দেন, তাহলে আমাদের এরিয়ার লোকেরাও উপকৃত হবে। এতটুকুই হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এই সভা বেলা 2:05 পর্যন্ত মুলতবি রইল। মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়াং। Hambai, Honorable Deputy Speaker, on 2023-24 ni je budget no 2 years je somoji mani amtini rang montino kha kam yaparo tamai to boje 33 লক্ষ ব্রক ni je budget khaimani o budget no support khaye amtini kauthaye sanai sanai थांनाय 2 दिन सिगां दिनै Honorable Opposition Leader दिनै down mess जे काउ पिसामानि जे दाख्लैनि जे बाजेट अ बाजेट दिसाहीन बाजेट जों आगेनि 2013 14 15 16 नो जदि नायखांखे अम बाजेट double जोंनो 2013-14 नि जे एडिसिओ जे बाजेट रिजार्व माने 13-14 दङ 22124 crores 14-15 दङ 23913.56 15-16 और दङ 30150.77 16-17 और नौकिका चौंतरे कम 14,560.44 17-18 जे बजट एडिसिनी और बारे रिजर्व का 36296046 ताबू निजे बजट एडिसिनी आबोनी ताबल खायजाखा एडिसिओ जे रां रहमाने आगेनि जे गवर्नमेंट जे 13 14 15 16 17 18 जे रहमाने आबो बजट न नायखांखा दिनैनि जे बजट double busur खायंखे
आगे तो 36,296.46 अब आमने दाबो खाइवे दाबो फाइका 6,7264.30 crore plus that the addition the angsano এরপরেও যে এডিসিনি অবত এডিসিনি যে রাংরজাক মানে যে সাউবরাও নিনে কর্মচারীনো বেতনের মানে পরে বড়নতে রাং করে ইয়েস আবো তুমসিও যেত মানে আসুনো কামচিনি বাবু এডিসিও কিন্তু ইন এডিশন শুধু এডিসিনি রাংয়া জিনারো ট্রাইবেল সাপ্লানি রাংবো দङ যেটা আবার চুচিনি স্টেটনি হইতে পঞ্চায়েতনি থ্রুতে যে রাং খামানি শুধু যে এডিসিও যে রাং যে তোমা বাই সিও তুমি সাইমান আবো বাই তুমি ডেভেলপ খাইমাইয়া 1 crore 2 crore আবো তুমি খাইমাই কিন্তু চিনারো স্টেটনি হইতে রাং খামানি দङ তো আর তো তুমি খাইমানো তিনি কম্প্রিহেনসিভ চংনাইনে আগেনি বাজেট 2022-23-24 Proposal of development of tribal Nije fund Jamani. The state government is committed for the socio-economic development of tribal communities, particularly development of the Tripura tribal area autonomous district council area, and also implementing various tribal development program with full emphasis. Apart from that, new project, various ongoing projects for the development of the people of being reviewed and being made more realistic, keeping the change in respect of time and environment. The state government is making all out efforts to accelerate the pace of development of the state by creating social and financial infrastructure in the tribal area on a priority basis. The total budget estimated of the state, including pension, interest and loan payment for the financial year 2023-24 is rupees 27,654 crore 45 lakh. Out of this, an amount of 1406, 14086 and 43 crore, that is 14,086 crore and 43 lakh, including pension, interest and loan payment, repayment, and being marked by the state government, especially for development purpose, out of which rupees 5563.67 crore, 5,563 crores 67 lakh, including pension, interest and loan repayment, is earmarked for the development of tribal dominated area, TSP tribal state plan, which is 39.49%. In this regard, it is specially mentioned that according to 2001 census, 31% of the total population of the state are tribals. According to the population percentage, the amount of money required to be allotted is 31, but the budget for development of a tribal area through various departments is more than 39.49%. The proposed allocation for the tribal welfare department in the budget for the financial year 23-24 is 1024.46, 1024 crore 46 lakh, which is amount 228.5 crores, 228 crores 5 lakhs, more than the financial of 22-23. The percentage increases 28.71%. Rupees 200 crore has been earmarked under share tax of 23-24, which is rupees 35 crore more as compared to 22-23, 21.2% higher. For transfer of fund to local bodies, 6 scheduled the budget of 23-24 has
been kept as rupees 160 crore, which is rupees 10 crore more than budget of 22-23. In the budget for the financial year 22-23, it has been proposed for direct placement of fund of rupees 672.6 crore. That is 672 crores 64 lakh to TTADC through various developmental department of state government. A total of 14 important departments, including Tribal Welfare Department, which is about rupees 53.39 crore more compared to budget of the financial year 22-23 as percentage, which is 8.62%. Tomorrow, my thank you. 2022 ni je budget. By state or tribal welfare budget 795.96. 23-24 budget or 1024.46 crore. Transfer of local bodies 60 आगे 150.00 crores. 23-24 ni budget or 160 crore. Fund placed directly to DTA is 14 non-light department, including tribal welfare. Previous budget of 619.25 crore. Takwen is a budget or 672.64 crore. So almost 1024.64, 160. TSP flow about 560.8. Almost dot 8 total 573.05.8331. Babu, almost 80 is a run. Track Kaisa almost a run. Sudo tribal area ni Babu. Jarak Agotola tonight, Boroni Boro benefit tonight. In addition to Rankai and Hakatin or additional fund to no wall being reserve moto. Initiative has been taken for preparation of project, namely Tripura Rural Economic Growth and Sustainable Service Delivery Project of worth rupees 1400.00 crore. With the help of World Bank, the main focus of the project is to develop a livelihood opportunities, quality education and roads for development of supply chain in the tribal-dominated blocks of Tripura. The World Bank Board of Directors has approved the project recently and likely to be launched after signing of agreement. The main focus of the project is to improve the quality of life and improvement of education, road in the 23 tribal-dominated blocks of Tripura, including 12 aspirant blocks. Total project cost is rupees 14,100.00 crores, out of which World Bank loan will be 80% and the state government contribution is 20%. The project will be implemented through Tribal Welfare Department of Agriculture, Public Work Department. Chini Khorang area was a bridge. Abu bridge Gorono Ram. Education Department, Agriculture, Farmers Welfare, Animal Resource Development, ARDD Department, Fishery Department, Information and Technology and Rural Development. Under the project, 75000 households will be benefited in livelihood intervention under Tripura Rural Economic Growth and Service Delivery Project to be funded by the World Bank. 31 NOS secondary schools in the 12 aspirant blocks will be directly benefited from infrastructure development by construction of additional classroom and other facilities like labs, library, drinking water and toilets. Under TRESP, students from 108 secondary and senior secondary school in 12 aspirant tribal blocks
will be directly benefited from the setting up of vocational education, laboratories, provision of school-based vocational education, and providing in-person career counseling support. The new scheme declared in the budget 23-24, 3 new scheme has been declared for overall development of scheduled tribe of Tripura. These are Chief Minister Tribal Development Mission, Mukhyamantri Janajati Vikas Yojana, and free education for the ST students studying in the top ranked university institution. An amount of rupees 30 crore is kept for the scheme. Chief Minister Tribal Development Mission. The state government is committed to ensure the development of tribals of Tripura. Keeping in this view, Chief Minister Tribal Development Mission focusing education, health and nutrition, sanitation, drinking water, livelihood will be formulated and launched. Mukhyamantri Janajati Vikas Yojana. In order to provide support to tribal families and to further accelerate economic prosperity, the Mukhyamantri Janajati Vikas Yojana will be launched. Under the scheme, assistance will be provided for incoming generation and ensuring livelihood opportunity for the poor tribal families. Free education for ST students studying in top-ranked university. For development of quality of education of the scheduled tribe and to encourage ST students in higher education, this year the budget provision has been kept for a new scheme for providing free education, including fooding, lodging, to the ST students studying at top-ranked university and institution. Over 14 crore division or include like. Trade as a cause এলাকাও যে তৈক্রই নিজেটা সামানে ঠিক তো অনেক জায়গা তৈক্র কাবার খেমে খ গভর্নমেন্ট চেষ্টা খাই দङ 2018 যখন বিজেপি সরকার আইপিএফটি বিজেপি সরকার যখন ফাইখা 2 বছর তো করোনা বাই করোনানি বাই তো সামু খাইমায়া 3 বছর বিসিও যে সারা ত্রিপুরা যে তৈ কাবার খাইমে নাই আবো ইম্পসিবল কিন্তু তৈ এলাকা বিসিও তো আইনি বন্ধু যে বিশ্বকে তো অনেক এমএলএ সামানি যে হাইরিক মেশিন এলাকা বিসিং হাত দङ হাবন পরে অনেক জায়গাও চিনি হাতেরাও তৈমায়াও 2000 ফিট 3000 ফিট কাইমন পরে ফোন চুং তৈমায়া আবনি বুচুং তামো খাইনা না আবো বুচুং চিন্তা মা খাইলাইনা যত সম্ভব সরকার খাই তৈ লবনবে তৈরনানি পাবে অনেক জায়গা অঙ্গ দङ হইছে কিন্তু চিনি আর কাইসা প্রবলেম যে এডিসি এরিয়াও যখন তৈনি গাড়ি থানায় হাইরিক মেশিন থানায় তখনও যে চিনি বরফ বাসা বাসা পাটিনি বুমুং না হয় পাটিনো বদনাম খাইনানি বাগৈ বরফ সাও এডিসি বিসিং মা হাবিয়া যখন এডিসি বিসিং হাবিয়া কিন্তু তুই কাইমে ইয়াवनाय এডিসি বিসিং হাব খাইখौ পারমিশন মাসেনি বারে आंबो एडिसि नि बिसियाव आइनर टोटल 50,301 आइन भुटान कवारन बिसिं 28,000 only ST 14টা एडिसि विलेज कवाइनार आरस तो महाबिया को तोय माकाया परमिशन माना नाय तो आबरा बुचों किसामाले ने नाय तमोके गवर्नमेंट नि टाइम बाउंड तो 2024 नि बिसियो नगो तोयरिना ने जे स्लोगान जेति सामाने आबनो पुरना खेलेनाय जों जत मानक खेलेनाय हइसे तिनि सुदु तोयनि कवया लामानि कव बहायनो और जे 14 करोड़ जे तुना एक्स्ट्रा बाजार रिजर्व माने और बिसिनो जों साइमानो जे एडिशन जे रां रिजर्व मा आबो बाय काबार मुया जों साइमानो आबो किंतु एक्स्ट्रा बाजार तुना जे रिजर्व खा जों आबो बेले जों इम्प्लीमेंट खाइमाय हाइसे आबन बगे आं ओबनो सपोर्ट खायो तिनि हॉस्पिटल नि काव तोयनि काव जों तोयनि काव मास्टर नि काव जों गङबो सालायखा प्रमोद बाबू कंट्रोल 5 मिनिट सर हॉस्पिटल तिनी एडिसि स्कूल जे एडिसि चिनि शांतिबा तै कर्म काइसे एडिसि हॉस्पिटल दङ आरो जे एडिसि हॉस्पिटल डॉक्टर दङ 3 जन काइसा डॉक्टर 24 आवर बद्रां सेकेंड दङ बट
24 hour Bible take ure to abo chong kisama nai tamo ke ADC area je doctor jodi boro hayung tung khai ke borok thanai kore to angania atonimes jine opposition leader not kisa koyo that our kisan ena ni utho anglas kau saibai rena tini je ex MP tini bokure bo samne niya je sauje कृषि जे फार्मार्स ने जागा खाली खाली तंथा सार कुरोय ट्रैक्टर कुरोय है किंतु बो गवर्नमेंट फाइमान परे कोनो समय सब सीपीएम सब कांग्रेस सब बीजेपी कोनो समय नाया ओरिजिनल जरा कृषक खाइके परनो ट्रैक्टर पावर टिलर सार जतरियो गत बছর आइनि निजे चारखानि जागा खिलाकैरि मातयो सार माया निया बा ट्रैक्टर माया निया खाइनाय गुरुय काइसानो जिनि बुल खाइखा जे जिने नरेंद्र मोदी माइरं फ्री चारिखा जखन माइरं फ्री चारि खाइखा बरफ तांनानि सेलेब खांखा लेबर बुकरेखा आबन कारणे जिनि जे खेतर खिलाकै तमन अबस एकटा रिजन और सार गुरुय ट्रैक्टर गुरुय आबन जिनि आगेनि जे एग्रीकल्चर मिनिस्टर बन याबते अनेक चेष्टा खायो अनेक डेभलपमेंट खायो एग्रीकल्चर सेक्टर दिने पाइनएपल कोइनेटे लासियो चों जैक फ्रूटे लासियो चों विदेश रहो कखनो चों कल्पनाखौ खाइमे जे अबर जे चों बाइरे रहनाय आं लास्ट कथा कौ सानाय जे चिनि प्राइवेट मेंबर रेजोल्यूशन चिनि जे ऑनरेबल एमएलए सुदीप सरकार जे दुई बिमानि 25 टा बছর चों रखा एडिसियो यूजेस रवाइसा चां परेओ आईपीएफटी आईएमपीटी जखन बरो एडिसियो आचुखा आबने परेओ जखन लगातार 15 বছর सीपीएम एडिसी दखल खाइखा विदाउट अपोजिशन आबो खबर साइमेया जे चिनि बुकुमबारा कन्स्टिट्यूशन अमेंडमेंट नांगो डायरेक्ट फंडिंग नांगो एतो दिन बरो मुसा साया ऑनरेबल डिप्यूटी स्पीकर आबो बरो पावर करेखा एलाकाओ पब्लिक बरो सपोर्ट खालाइलिया आबोनि बाबो तबो खबर अमेंडमेंट बिल अब अमेंडमेंट बरो ऑलरेडी साइमानो जे ऑलरेडी दिल्ली सौखा जस्ट पब्लिक न फनोगनाने जे चों खाइमान बागसे अमेंडमेंट बिल पास होय किंतु ऑलरेडी अब राज्य सभा क्लाइ तोजा आं किसानर पराय खनाय द स्टेट गवर्नमेंट इज committed for the socio-economic development of tribal communities, particularly development of Tripura tribal area, autonomous district council area, and also implementing various tribal development for the development of the people and being reviewed and being made more realistic. In order to extend more autonomous district council, after approval of the state government of Tripura Tribal Area Autonomous District Council, establishment of town committee bill 2019 has been notified in the Tripura Gazette. Government of India has been presented the draft Constitution 125 Amendment Bill 2019 in the Parliament with a view for overall development of the various autonomous council constituted under 6th schedule of the Constitution of India. To ensure the overall development and for giving more powers to the autonomous council of the northeastern region, the Constitution 125 Amendment Bill 2019 proposed to include the following matters in respect of Tripura Tribal Area Autonomous District Council. Increasing number of seats, me as a members, from 30 to 50. Block council shall be established for a group of villages in the rural areas. Number C, extending power to transfer of land. D, providing additional power like North Kacharil Autonomous District Council and Karbi Anglong Autonomous Council to make laws. Renaming Tripura Tribal Area Autonomous District Council as Tripura Territorial Council. During 2018-19 and 2021-22, a total amount of rupees 114.40 crore has been provided to TTADC for various developmental activities under special assistance to central plan. During 2022-23, a total amount of
15.64 crore has been provided to TTADC for setting up of synthetic football ground at Khomolong and Poddobil, drugs rehabilitation centers and tourist cottage under special assistance capital schemes in the financial year 2022-23. Paisa question to our members Tripura Motha, ang aus hanap pai dinai. Question is, Greater Tripura land deny na constitution solution. That has to be one. Either the Greater Tripura land or constitution solution. If it is constitution solution, that the paper is with us. So, ang sini je rang montri ni bill no support khaiye ang aro kopai ha jotona kulungkha. মাননীয় সদস্য একটু স্যার, মাননীয় অনিমেল বাবু, খুব একটা ইম্পর্টেন্ট, আমি এখানে বসে বসে দেখছিলাম, এটা কি অন্য কিছুর জন্য না, একটা জিনিস দেখবেন 17-18 ট্রান্সফার অফ ফান্ডটা কেমন দেখলেন, এই ডিফারেন্স বিটুইন সিপিএম লেড গভর্নমেন্ট, বিজেপি লেড গভর্নমেন্ট। যখনই 17-18 কত ছিল, 17-18 ছিল 221 কোটি ট্রান্সফার অফ ফান্ড। 18-19 এক বছর পেরিয়ে যখন নতুন গভর্নমেন্ট আসলো, ট্রান্সফার অফ ফান্ড করে দিল 461 কোটি, মানে 211 কোটি বেশি। 5 বছরে ডাবল করেছে 211 কোটি। ওরা কিন্তু দেখলে আমি সব এগুলি সবগুলি পুরনো বইগুলি বের করেছি, তাদের সময় ট্রান্সফার অফ ফান্ড কি করেছিল। এই 5 বছরে তাদের 5 বছর 13-14 থেকে 17-18 পর্যন্ত বেড়েছে অনলি 17 ক্রোর, 17 কোটি। আর 5 বছরে ডক্টর মানিক শাহর নেতৃত্বে করেছে 211 কোটি ট্রান্সফার অফ ফান্ড। দেখবেন সবগুলি বই কিন্তু এগুলি কিন্তু আমাদের লাইব্রেরিতে আছে, ইচ্ছা করলে আমরা নিতে পারবেন। আমি বলছি না আরো দেওয়া দরকার, কিন্তু ব্যাপারটা হলো ইন্টেনশন অফ দিস গভর্নমেন্ট, এই কথা বলার জন্য একটু উনি বলেছে বলে পুরান বইগুলি ঘেটে দেখলাম। আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আমাদের উদ্দেশ্যটাও একটাই, মানে এই যে টাকা দেওয়ার যে মিটারটা, এই মিটারটা আরো বেশি, গতিও বেশি, মিটারও বেশি, যেন মিটার যে চলছে ইট ইজ গুড, মিটারটা যেন আরো টাই করে আরো বেশি যায়, এই দাবিটা। মাননীয় সদস্য বিনয় ভূষণ দাস। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গত 7 জুলাই আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় 2023-24 অর্থ বছরের যে বাজেট উপস্থাপন করেছেন, এই বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়ে আমি আলোচনা রাখছি। এই বাজেট সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের লক্ষ্যে এবং সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে ত্রিপুরার মানুষের জন্য জনকল্যাণমুখী এই বাজেট। তাই এই বাজেটে টোটাল এক্সপেন্ডিচার ধরা হয়েছে 27,654.40 কোটি টাকা, যা গত 2022-23 থেকে 9.87% বেশি। এখানে আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে 2022-23 থেকে 9.87% বেশি বাজেট ধরা হয়েছে জনকল্যাণের উদ্দেশ্যে। যদিও ডেফিসিট বাজেট 611.3 কোটি টাকা ধরা হয়েছে, সেটা আসবে, আমাদের উন্নয়ন থেকেই সেটা আসবে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটাই যে উইদাউট ইনক্রিজিং এনি ট্যাক্স এখানে 9.87% বাজেট বৃদ্ধি করা হয়েছে, কোনো ট্যাক্স বাড়ানো হয়নি। এখানেই একটা ক্রেডিট এই বাজেটের রয়েছে। সরকারের সমস্ত ডিপার্টমেন্টের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে, সমস্ত ডিপার্টমেন্টের জন্য অর্থ রয়েছে। এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট,
fisheries, education, youth affairs and sports, health services, food, civil supplies and consumer affairs, SC welfare, OBC welfare, minorities welfare, tribal welfare, rural development, drinking water and sanitation, panchayat, information technology, home, fire and emergency services, prison, revenue, science and technology and environment, industries and commerce, skill development, tourism, information and cultural affairs, transport, road and bridges, water resource, power, urban development, handloom, handicraft and sericulture, cooperation, social welfare and social education, labor organization. সমস্ত ডিপার্টমেন্টে অর্থ বরাদ্দ করা হয়েছে, কোনো কিছুই বাদ যায়নি। এই যে বাজেট পেশ হলো, সবাই বক্তব্য রাখছেন, বিরোধীরা এই ব্যাপারে কিছুই বললেন না, বললেন দিশাহীন বাজেট। তাহলে দিশাটা কি তাও তারা বললেন না। কোন দিশাতে বাজেট হওয়া চাই? জনসাধারণের ক্ষতি করবে এমন বাজেট হয়েছে, এই বাজেট এরকম হওয়া উচিত নয় তাও বলেছেন, কিন্তু কি হওয়া উচিত সেটা কেউ বলেন নাই। এটা বলা উচিত ছিল সবার, কারণ বাজেটে আলোচনা হচ্ছে, একটা প্রগ্রেসিভ কিছু হতে যাচ্ছে। মানুষের কল্যাণের জন্য 27,654.40 কোটি টাকা ধার্য করা হয়েছে। সেটা কত বেশি হওয়ার দরকার নাকি কম হওয়ার দরকার, নাকি এই ডিপার্টমেন্ট থেকে কমিয়ে ওইখানে বাড়াতে হবে, এরকম কিছু কেউ বললেন না। বললেন দিশাহীন বাজেট। আই ক্যানট অ্যাকসেপ্ট ইট। আমাদের দিশা সেবা, সুশাসন ও গরিব কল্যাণ। গরিবদের জন্য ভাবে আমাদের সরকার সবচেয়ে আগে। যেমন ধরুন, রিসেন্টলি আপনার একটা সার্কুলার দেখবেন, সিডিবি অফিসে পাঠানো হয়েছে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে। সমাজ পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি মারা গেছে, তার ফ্যামিলিতে ছেলেমেয়েরা রয়েছে, কি করে খাবে, কি করে পড়াশোনা করবে, কি করে চলবে, তাদের জন্য প্রতি মাসে 4,000 টাকা করে দেওয়া হবে। এটা কি উন্নয়ন নয়? এটা কি শুধু শুভ চিন্তা নয় গরিবদের জন্য? ত্রিপুরা সরকার আমাকে লেবার বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে, আপনারা জানেন। সেখানে আমরা এসে কি করেছি, যারা নির্মাণ শ্রমিক, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, জলের পাইপের কাজ করে, রং মিস্ত্রি, গ্রিল মিস্ত্রি, এরা সবাই নির্মাণ শ্রমিক। ইটভাটার শ্রমিক, ইন্ডাস্ট্রিতে শ্রমিকের কাজ করে, ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করে, এরা সবাই নির্মাণ শ্রমিক। তাদের ছেলেমেয়ের পড়াশোনা ফ্রি। ক্লাস 1-এ প্রতি বছর 1800 থেকে কলেজে যাওয়া পর্যন্ত 20,000 টাকা প্রতি বছর দেওয়া হচ্ছে। সেটা কি গরিব কল্যাণ নয়? একজন নির্মাণ শ্রমিকের মেয়ের বিয়ের সময় 50,000 টাকা করে দেওয়া হচ্ছে, সেটা কি উন্নয়ন নয়? বিগত সরকার কি চিন্তা করেছিলেন এদের জন্য? আমাদের বোর্ড থেকে আয়ুষ্মান কার্ড দেওয়া হচ্ছে, নির্মাণ শ্রমিকের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের বোর্ড থেকে পেমেন্ট করবে। সেটা আরো বাড়বে। এটা কি গরিব কল্যাণ নয়? একজন নির্মাণ শ্রমিক মারা যাবে, তার ফ্যামিলি কি করে চলবে? 2 লাখ টাকা দেওয়া হবে। অ্যাক্সিডেন্টে মারা গেছে নির্মাণ শ্রমিক, তার ফ্যামিলিকে 4 লাখ টাকা দেওয়া হবে। এবং অনেক স্কিম আমরা এনেছি। ইভেন গত 6 তারিখে আমরা একটা ডিসিশন নিয়েছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের অ্যাম্বুলেন্স মোবাইল ক্লিনিক আমরা সিদ্ধান্ত নিয়েছি। অ্যাম্বুলেন্স মোবাইল ক্লিনিক
যেখানে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে, অ্যাম্বুলেন্স যাবে, ডাক্তার থাকবে, নার্স থাকবে, মেডিসিন থাকবে, মেশিন থাকবে, টেস্ট করা হবে, তার ব্লাড টেস্ট করে সমস্ত রিপোর্ট দিয়ে মেডিসিন পর্যন্ত ফ্রি দেওয়া হবে, আমাদের বোর্ড থেকে সেটা করা হচ্ছে। এগুলি কি উন্নয়নের চিন্তাধারা নয় সরকারের? এছাড়াও অনেক স্কিম রয়েছে। এখানে অনেকেই বলেন এসটিদের জন্য কিছু করা হয় নাই, বলছেন কোনো চিন্তাধারা এসটিদের জন্য হয় নাই। আমার একটা কথা খুব মনে পড়ছে, আমাদের I-50 সাথে আমাদের এখনো জোট রয়েছে। আমাদের বিশেষজ্ঞতা ছিলেন, তো I-50 ছিলেন এবং আমাদের সাথে ছিলেন। বলা যে আমরা ত্রিপুরা ল্যান্ড কেন চাইছি? উন্নয়ন নেই। প্রশ্ন করা হয়েছিল এখন কেন চাইছেন না? বিজেপির সাথে অ্যালায়েন্সে এসেছেন, ত্রিপুরা ল্যান্ড ছেড়ে এসেছেন কেন? তখন উত্তর হয়েছিল যে ডেভেলপমেন্ট যেভাবে বিজেপির সাথে মিলে আমরা কাজ করছি, এই উন্নয়নের জন্য আমাদের ত্রিপুরা ল্যান্ডের কোনো ডিমান্ড নেই বলেছিলেন আপনারা। এখন কি হয়েছে আবার? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। দেখুন, প্রমাণ দিতে গেলে আমাকে রেকর্ডে যেতে হবে। এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল, অস্বীকার করবেন না, এটা আলোচনা হয়েছিল। আচ্ছা, আমার এখানে দুইটা ব্লক রয়েছে পানিসাগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, একটা পানিসাগর ব্লক, একটা দামছড়া ব্লক। আপনারা জানেন দামছড়া ব্লকটা এডিসি এরিয়ার মধ্যে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এই এডিসি এরিয়াতে দামছড়া ব্লকে টোটাল 5টা হয়েছে। প্রত্যেকটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 1 কোটি টাকার উপরে, কিন্তু পানিসাগর ব্লকে একটিও হয়নি। 5টা দিয়েছি আমরা, 5টা। ওইখানে ভালুছড়াতে একটা, দামছড়া যাওয়ার পথে থুমছড়াইতে একটা, নীলবসন পাড়াতে একটা, কাহামতাইতে একটা, কসকৌতে একটা। কাহামতাই কসকৌ এই দুইটা ব্রু শরণার্থী সেটেলমেন্টের এরিয়া। পানিসাগরে এইরকম একটাও প্ল্যান্ট নাই, এই স্কিম হয় না। কারণ পাহাড়ি এলাকাতে জলের অভাব, আমরা চিন্তা করে দেখেছি, ওইখানেই প্রথম হওয়া দরকার, টিলার উপরে। এটা কি ডেভেলপমেন্ট নয়? এটা কি জনজাতিদের উন্নয়নের কথা নয়? দেখুন, 2018-র পরে 3টা ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে। এখানে প্রাক্তন এডুকেশন মিনিস্টার রয়েছেন। 3টা হাই স্কুল ইংলিশ মিডিয়াম, 2টা এডিসি এরিয়াতে, একটা নোয়াগাং, একটা দামছড়া। বলছেন উন্নয়ন হচ্ছে না। এটা কি করে হবে? এছাড়াও বাজেটে যা রাখা হয়েছে উন্নয়নের কথা, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমি একটু বলছি। আগরতলার মহিলা কলেজ, ফটিকরায়ের আম্বেদকর কলেজ, গন্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজের অধীনে 3টি নতুন এসটি কলেজ হোস্টেল নির্মাণ করা হয়েছে। এটা কি উন্নয়ন নয়? আগরতলার মেলা মাঠে কুমারী মধুতি রূপশ্রী এবং দক্ষিণ ত্রিপুরার সাবরুমে কলাছড়া ট্রাইবেল রেস্ট হাউস নামে 2টি নতুন উপজাতি রেস্ট হাউস চালু হয়েছে। এটা কি উন্নয়ন নয়? আমবাসার নালিছড়াতে একটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এবং স্কুলটি চালু হয়েছে। তাছাড়া 12টি নতুন ইএমআরএস এর নির্মাণ কাজ চলছে এডিসি এরিয়াতে। ত্রিপুরা এসটি ডেভেলপমেন্ট কোঅপারেশন কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে 539 জন জনজাতি যুবক যুবতীকে সশর্তে ঋণ এবং 13 জন জনজাতি ছাত্র ছাত্রীকে শিক্ষা ঋণ প্রদান করা হয়েছে। স্বীকার করতে হবে, খুমলুঙের টিটিএডিসি হেডকোয়ার্টার্স এর সৌন্দর্যায়ন ও পর্যটকদের আকর্ষণ করার জন্য একটি থিম বেসড মিউজিক্যাল ওয়াটার ফাউন্ডেশন স্থাপনের জন্য 2023-24 অর্থ বছরে রাজ্য সরকার 1 কোটি টাকা বরাদ্দ রেখেছে। 1 কোটি টাকা বরাদ্দ রেখেছে। মুখ্যমন্ত্রী রাবার মিনি মিশন প্রকল্পে 9517 জন জনজাতি সুবিধাভোগী উপকৃত হয়েছেন।
ও 8,400 হেক্টর এলাকায় রাবার বাগান লাগানোর কাজ হয়েছে। আগামী 2 বছরে জনজাতি রাবার উৎপাদনকারীদের জন্য 27.50 কোটি টাকা ব্যয়ে 50টি স্মোক হাউস নির্মাণ করা হবে। বাজেটে ধরা হয়েছে। স্থায়ী জীবিকার্জনের সুযোগ এবং পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে ত্রিপুরাতে জনজাতিদের জীবনের মান উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট প্রকল্পের জন্য 1,435 কোটি টাকা মঞ্জুর করেছে। এই প্রকল্প আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে। তো বাজেটে এগুলি এসেছে। জনজাতি এলাকার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন চালু করার প্রস্তাব রাখা হয়েছে, যার মাধ্যমে জনজাতি অধ্যুষিত এলাকা শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং পানীয় জলের প্রতি বিশেষ নজর দেওয়া হবে। উক্ত মিশন বাস্তবায়নের জন্য এই অর্থ বছরে 30 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মাধ্যমে ভারতের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলিতে যোগ্য জনজাতি ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা ও থাকার ব্যবস্থা করা হবে। এটা উন্নয়ন নয়, বাজেটে উন্নয়নকামী বাজেট নয়। শুধু এসটি বললাম, অথচ সবাই বাজেটের বিরোধিতা করছেন, কেউ সাপোর্ট করছেন না, বিরোধীরা কেউ বলছেন না যে এটা হোক, এটা 100% হোক। আমরা চাই এই ডেভেলপমেন্টটা, তাহলেই আমরা আর গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চাইবো না। বলবেন তো? কারণ বলেছেন, আপনারা আজকেও বলেছেন যে উন্নয়ন নেই, সেজন্য আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চাইছি। আপনারা বলেছেন, আজকেই বলেছেন, আমি শুনতে পেয়েছি এখানে বসে বসে। তাহলে ডেভেলপমেন্ট হলে আমরা ডেভেলপমেন্ট যদি হয়ে যায়, তাহলে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের প্রয়োজন নাই, আপনারা স্বীকার করছেন। আমরা এটাই চাইছি, উন্নয়ন যা চাওয়া হবে তাই আপনারা পাবেন, এবং উন্নয়ন হলে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের ডিমান্ড আপনাদের নেই, সেটা আজকেই আপনারা বলেছেন। উন্নয়ন নেই আমাদের এডিসিতে, এর জন্য আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চাই। এর মানেই হলো যদি উন্নয়ন হয়ে যায় তাহলে আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চাই না। Point of order. Sir. Better Tripura land. Better. Can I share one point? Budgeter উপর উনি বক্তব্য করছেন। We welcome. Let the House allow to discuss the matter of Greater Tripura land. We'll definitely reply, honorable member and all the members in the House, যে Greater Tripura land কি শুধু উন্নয়নের জন্যই আমরা চেয়েছি। আর উন্নয়ন সরকার cannot do উন্নয়ন everywhere we know. কেউ লেখাপড়া করবে, এটা সরকারের সমস্ত দায়িত্ব থাকে না। অনারেবল মেম্বারকে বলছি, let us discuss the budget. If you want to discuss Greater Tripura land, please give the slot, we are ready. Thank you. Thank you. মাননীয় শিক্ষামন্ত্রী মানে মুখ্যমন্ত্রী এখানে আছেন। কালকে একটা কথা বলছিল যে ট্রাইবেল এলাকায় স্কুল হয় না। কাঞ্চনপুরে বিদ্যার্থী স্কুল 4, ত্রিপুরা রাজ্যে কোনো বিধানসভা কেন্দ্রে 4টা নেই, 4টা। ও সবকা সাথ সবকা বিকাশ উঠাতে হবে। অথচ দেখুন, আমি বলছি একটু দেখুন, আপনি দেখুন, আমি বুঝিয়ে দিচ্ছি। কদমতলা কুর্তি 1 রাখেন ভাই, প্লিজ। বাগবাসা 1, কদমতলা কুর্তি 1, যুবরাজনগর 2, চণ্ডীপুর 2, ফটিকরাই 2, পাচারতল 3, কাঞ্চনপুর 4। পদ্মপুর বিধানসভা, আমি কোন কেন্দ্র বলছেন? প্রত্যেক বিধানসভা কেন্দ্র আছে। আমি পদ্মপুর বিধানসভা আছে, পদ্মপুর বিধানসভা হোক, নিশ্চিত হবেন। আরে কি বলছেন ভাই, পদ্মপুর বিধানসভা আছে স্যার। সিমনা 3, with due respect, এসটিসি প্রত্যেকগুলি জায়গা আছে। সিমনা 3, এবং আপনি জানেন টাকার জল 2, কালকে বলছিল টাকার জল আমার নেই, 2 নামও বলে দিচ্ছি। টাকার জল কুম্পুই একাডেমি ইংলিশ মিডিয়াম এন্ড এইচডি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল। ট্রাইবেল এলাকায় বেশি দেওয়া হয়েছে,
যাতে সবকা সাথ সবকা বিকাশ হয়। With due respect to the honorable minister, আমি বলছি, উনি বলছেন যে কাঞ্চনপুরে 4টা দিয়েছি, টাকার জলাই 2টা দিয়েছি। We are not telling you are not giving. তবে আরো একটা জিনিস, সবকা সাথ সবকা বিকাশ এই রাজ্যের নন তিপ্রাসা অর্থাৎ বাঙালিদের, মুসলিমদের, মণিপুরীদের বাদ দিয়ে যদি শুধু ট্রাইবেলদেরই দিয়ে থাকে, I am not going to accept it. এটা করছি না তো, সবকা সাথ সবকা সবাই বিকাশ বলছে প্রত্যেকটি এলাকাতে হতে হবে। নিশ্চয়ই হচ্ছে। Why only it is being highlighted? না, এখানে আমাদের পলিসি ডিফারেন্স এখানে। আমরা এখন যদি কোথায় না দিয়েছেন বলুন। ঠিক আছে, একটু বলছি। আপনি বলছেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন, যদি ইকুয়াল একটু প্লিজ, যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় তাহলে আপনারা আগের জায়গা থেকে যাবেন। অ্যাকর্ডিং টু ইউ আমি একটু বাড়িয়ে দেব, ট্রাইবেল এলাকা বাড়াতে হবে, এগুলো সমান হবেন না তো। Now your answer is Yes, correct. আমরা সেইগুলি চিন্তা করছি। যেভাবে আপনি বলছিলেন, মানুষ ভাববে যে বাঙালিদের বাদ দিয়ে মুসলিম বাদ দিয়ে বলছি না তো, আমি বলছি ওইগুলি পিছিয়ে আছে, 25 বছরে পিছিয়ে ছিল, এইগুলি আস্তে আস্তে আমরা ডেভেলপ করছি। বিদ্যাজ্যোতি স্কুল যেগুলো হয়েছে, 25 বছরের স্কুলগুলোকে বিদ্যাজ্যোতি স্কুল করা হয়েছে, একটা নতুন স্কুল আপনারা ভাই কেন গায়ে লাগে? প্রত্যেকটা স্কুল কিছু করো না রে ভাই, স্ট্রাকচার বামফ্রন্ট করে দিয়েছে, শুধু সাইনবোর্ডটা লাগিয়েছে বিদ্যাজ্যোতি নাম দিয়ে, একটাও নতুন স্কুল করেননি। 25 বছরের কথা বারবার বলছেন, এজন্য বলছি আপনাকে। ঠিক আছে, আমি সন্তুষ্ট থাকুন। ঠিক আছে, হ্যাঁ আসুন আমি দেখাবো। কি বলছেন আপনি? আসুন না, আমি দেখাবো তো, আমি দেখাবো। নতুন স্কুল বিল্ডিং যদি দেখতে হয় আপনাকে বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য, আসুন। ইউ আর ওয়েলকাম টু সামনু, ইউ আর ওয়েলকাম টু সামনু, প্লিজ কাম। আমি দেখাবো আপনাদেরকে, ইউ আর ওয়েলকাম। এক সেকেন্ড, হ্যাঁ বিনয় বাবু বলেন, বিনয় বাবু বলেন, এক সেকেন্ড স্যার, যে মাননীয় মন্ত্রী যেটা বলেছেন বেশি করে দিচ্ছে, বাড়িয়ে দিয়েছে, এরকম যদি হয়, আমি 18 থেকে আমি আমার বিধানসভাতে একটা কলেজ চেয়েছিলাম, কিন্তু সব কি বিধানসভা কলেজ আছে? সব বিধানসভা কলেজ আছে? কলেজ নেই, কিন্তু আবার কাঞ্চনপুরে কলেজ আছে, কিন্তু 2000 লঙ্কাবেলিতে কলেজ আছে, কিন্তু আপনি শুধু সিংনাতে কলেজ। সময় উপযোগী হবে, সময় উপযোগী হবে। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনার জন্য উপযোগী হবে বিশ্বজিৎ বাবু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ বিনয় বাবু বলেন। চিন্তা করে বলছি। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, সব হবে, সময় উপযোগী সব হবে। বিদ্যাজ্যোতি স্কুলের কথা এসছে, আমার পানিসাগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে 2টা বিদ্যাজ্যোতি স্কুল দেওয়া হয়েছে, একটা দামছড়াতে এডিসি এরিয়াতে, আর একটা পানিসাগর। প্রাক্তন শিক্ষামন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করেছিলাম যে দামছড়া থেকে, থুমছড়াই থেকে স্টুডেন্টরা ধর্মনগর গিয়ে পড়াশোনা করবে, মধ্যবর্তী এলাকাতে যদি ডিগ্রি কলেজ হয় ভালো হয়। সাথে সাথে স্যাংশন হয়ে গেছে, ক্লাস চলছে। সদস্য মহোদয় আমরা বলছেন 2, এটাও কারেক্ট না, 3 নাম বলে দেব। দামছড়া ইংলিশ মিডিয়াম স্কুল পানিসাগরে, দামছড়া হায়ার সেকেন্ডারি স্কুল পানিসাগরে, পানিসাগর হায়ার সেকেন্ডারি স্কুল পানিসাগরে। আপনি বলছেন 2, খবর রাখবেন 3টা দিয়েছে। ইয়েস, আমি বলছিলাম, আমি এগুলি বলতে যাচ্ছিলাম, বললে হবে না। কালকে বলেছেন কাগজ ছিল না, আজকে আমরা কাগজ নিয়ে এসেছি। এখন প্রত্যেকটি স্কুলেই বিল্ডিং চলছে। দামছড়া বিদ্যাজ্যোতি স্কুলের 1 কোটি টাকার উপরে প্রজেক্ট কাজ শুরু হয়ে গেছে, 1 কোটি টাকার উপরে এইভাবে কাজ চলছে, উন্নয়ন চলছে। সে কথা আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে উন্নয়ন চলছে, উন্নয়নের ধারা অব্যাহত আছে। এখানে ব্রু সেটেলমেন্ট কোন সরকার করেছে? 25 বছর তো আপনারা ছিলেন। এখানে প্রায় 37,136 জন ব্রু শরণার্থী, ফ্যামিলি 6,959 জন। আপনারা কি করেছিলেন তাদের জন্য? উপজাতিদের জন্য দরদ দেখাচ্ছেন। 25 বছর ঘরহীন, খাদ্যহীন, সব কিছু, তাদের কিচ্ছু ছিল না। আপনারা কি চিন্তা করেছিলেন তাদের জন্য, শরণার্থীদের জন্য? আমাদের সরকার চিন্তা করেছে, একমাত্র আমাদের সরকার আসার পরে 18 পরে আমরা সেটা চিন্তা করেছি।
আপনারা কিচ্ছু করেন নাই, উপজাতি এলাকায় রাস্তাঘাট ছিল না, কিচ্ছু করেন নাই। বসুন, শুনুন, আরো শুনতে হবে, বসুন, আপনাদের শুনতেই হবে, এইগুলি ধৈর্য ধরে শুনুন, অনেক বলার আছে আমার, আরো শুনতে হবে, শুনতে হবে। আমরা কি করেছি, আমরা কি করেছি শুনুন। ৬,৯৫৯ ফ্যামিলিকে 13টা সেন্টারে ভাগ করে প্রত্যেক সেন্টারে 535 ফ্যামিলি করে তাদের সেটেলমেন্ট দিয়েছি। প্রত্যেক ফ্যামিলি 6 শতক করে ভূমি পেয়েছে, তারা রেশন কার্ড পেয়েছে, তারা জলের ব্যবস্থা পেয়েছে, প্রত্যেক বাড়িতে সোলার লাইট দেওয়া হয়েছে, রাস্তা পাকা করে দেওয়া হয়েছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার দেওয়া হয়েছে, ভোটার আই কার্ড দেওয়া হয়েছে, রেশন কার্ড দেওয়া হয়েছে। স্কুলের ব্যবস্থা, ওইখানে কি হয়েছে, আমরা ব্রু সেটেলমেন্টের জন্য 44টা অঙ্গনওয়াড়ি সেন্টার করেছি, সেখানে রেশন শপ করেছি। ওইখানে টিচার কারা জানেন? এই শরণার্থীরাই ওইখানের টিচার। এবং সেখানে যারা রেশন শপ, যারা ডিলার, তারাও ওরাই ডিলার, ওদের মধ্যে থেকেই নেওয়া হয়েছে। হাসপাতাল দেওয়া হচ্ছে। এই যে জিনিসগুলি, এই জিনিসগুলি তো আপনাদের চিন্তাধারার মধ্যে ছিল না, একদম ছিল না আপনাদের চিন্তাধারার মধ্যে। এই চিন্তাধারা আমাদের, কারণ সবকা সাথ সবকা বিকাশ, এরা সবকার মধ্যে এরাও পড়ে, এদের কথা আপনারা চিন্তা করেন নাই, আমরা সেটা চিন্তা করেছি। আর একটা কথা বলে উপাধ্যক্ষ মহোদয় আমি শেষ করব। 10,323 সম্বন্ধে বারবার প্রত্যেকটা বিধানসভার সেশনে আপনারা উঠান, আপনারাই একটা প্রশ্নের উত্তর দেন তো, চাকরিটা কে দিয়েছিল? চাকরিটা কে দিয়েছিল? বামফ্রন্ট দিয়েছিল। চাকরিটা কে দিয়েছিল? আপনারা দিয়েছিলেন কিনা? দিয়েছিলেন। চাকরি গেল কেন? কেন গেল চাকরি? আপনাদের দোষ নেই, ভুল স্বীকার করছেন না? সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তখন শুনেন, ধৈর্য ধরে শুনুন না, শুনুন, শুনুন, বলছি আমি, বলতে দিন, বলতে দিন না, ডিস্টার্ব করছেন কেন? শুনুন, তখন হাইকোর্টে যখন কেসটা ছিল, আপনাদের মনে পড়ে কি? শুনুন, 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 হাইকোর্টে যখন কেসটা চলছিল, সেকশন 96 সিপিসি অনুসারে হাইকোর্টের জাস্টিস ডেকেছিলেন সরকারকে, তৎকালীন সরকারকে, যে কম্প্রোমাইজ এমিকেবল সেটেলমেন্টে যান, এদের চাকরি দিয়ে দিন যারা কেস করেছে, তাহলেই আর কেস থাকবে না, চাকরি বহাল থাকবে, আমারও কিছু করার থাকবে না। কিন্তু আপনারা দিয়েছিলেন, বলছেন আমরা সুপ্রিম কোর্ট যাব, তাদের লেলিয়ে দিলেন, টাকা কালেকশন করে করে সবার কাছ থেকে সুপ্রিম কোর্ট পাঠালেন। সুপ্রিম কোর্টে গিয়ে রেজাল্ট শূন্য। এটা আমাদের ফ্যামিলির লোক নয়, ওরা আপনাদের ফ্যামিলির লোক নয় যাদের চাকরি গেছে। আমাদের ব্যথা হয় না? আমাদেরও ব্যথা হয়। তারপর কি করলেন? কিছুদিন আগে আবার ওদের দিয়ে কেস করালেন হাইকোর্টে, বললেন আমাদের চাকরি যাতে বহাল থাকে, আমাদের চাকরি দেওয়ার জন্য সরকারকে একটা অর্ডার দেওয়া হোক। জাজমেন্ট হলো, পত্রিকাতে বেরিয়ে গেল, আমরা জিতেছি, এইবার সরকার আমাদের চাকরি দিতে বাধ্য থাকবে। আমরা ক্লারিফিকেশন চেয়েছি হাইকোর্টে, হাইকোর্ট বলছেন আউটরিট তাদের পিটিশন রিজেক্ট করে দিয়েছি। তারপরে এখন আর কি? আপনারা যদি আমাদের জায়গাতে থাকেন চাকরি দিতে পারবেন? সুপ্রিম কোর্টের অর্ডার রেখেছে, চাকরি দিতে পারবেন? বারবার অন্যায় কথা, অবৈধ কথা আপনারা সুপ্রিম কোর্টের এগেইনস্টে বলছেন কেন? কেন বলছেন? 18-র আগে মায়া কান্না কাঁদবেন না, সবাই আপনাদের কথা শুনছে, সবাই জানে, সবাই বুঝে, সবাই বুঝে। আপনারা বলতেন না আগে 21 থেকে কাউন্টিং শুরু হয়, এডিসি 20 আমাদের রয়েছে, একটাও আপনাদের নেই কেন? একটাও নেই কেন? ওনারাও বুঝে গেছেন আপনারা বিগত দিনগুলিতে কি করেছেন, ব্যবহার ওনাদের সাথে সব বুঝে গেছেন। শুনুন, 18-র আগে আমরা বলেছিলাম আমরা যদি সরকার আসে আমরা দেখব, বলেছিলাম তো, দেখবো, আমরা এখনো দেখছি। কি কি দেখেছি শুনুন। 2 বছরের চাকরির মেয়াদ বৃদ্ধি করেছি। আমরা বলেছি কোর্টকে যে বাবু
একটু স্যার প্লিজ আমাকে 2 মিনিট সময় দিন, আমি ক্লোজ করছি এটা। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমার সময় কিন্তু ওনারা নষ্ট করেছেন, সেই সময়টুকু আমাকে দিতে হবে। ঠিক আছে, দিচ্ছি। আমার সময় নষ্ট করেছে। তারপর কি করেছি আমরা? বলছি টেট পরীক্ষায় বসুন, ইন জেনারেল টেট পরীক্ষাতে বসার জন্য বলেছি, রিল্যাক্সেশন দিয়েছি, বিএড এবং ডিএলএড লাগবে না। মনে আছে আপনাদের? টেট পরীক্ষাতে অনেকেই 10,323 চাকরি পেয়ে চলে গেছেন, আমরা তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, পোস্টিং দেই নাই। বলেছি সেই বেতন পাবে, সেই বেতন দিয়ে বিএড কমপ্লিট করে আসো। ওনারা আসছেন আর জয়েনিং হচ্ছে, আমরা দেখছি সেটা। আমরা কথা রেখেছি। তারপরে কি করেছি? এজ রিল্যাক্সেশন দিয়েছি, রিটায়ারমেন্টের আগ পর্যন্ত ওনারা পরীক্ষাতে বসতে পারবে। তারপরে কি করেছি? এনি ডিপার্টমেন্টে ওনারা পরীক্ষায় বসতে পারবেন। জিআরবিটিতে গেছেন অনেকে, পুলিশে চলে গেছেন অনেকে, টিএসআর-এ চলে গেছেন অনেকে। 10,323 নাম্বারটাকেই আপনারা যে আসামির মতো, যে জেলের আসামির মতো সিল দিয়েছিলেন 10,323, আসে নাকি সেটা? এখন তো সেটা নেই। আপনারা নাম্বারিং করে দিয়েছেন 10,323। আপনারা এই নাম্বারিংটা দয়া করে উঠান একবার। বাকিরা কি আর বেকার নেই আমাদের এখানে? তাদের জন্য ভাবুন। সবকা সাথ সবকা বিকাশ, সবার জন্য ভাবুন, সবার জন্য ভাবুন। তারপরে যখন চাকরি চলে গেল, মার্চ মাসে চাকরি চলে গেল, 35,000 টাকা করে নগদ প্রত্যেককে দেওয়া হয়েছে, যাতে স্বাবলম্বী হতে পারে, কিছু হেল্প পেতে পারে। আমাদের গীতাতে একটা কথা আছে, কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মেই তোমার অধিকার, ফল আমি দেব, আমি উপরে বসে আছি, ফল আমি দেব, সেই ফল আপনাদের ভোগ করতে হবে, ভোগ করতে হবে। এবং সেটা কিভাবে হবে? যবৈ যথা চিন্তয়তি তথা ভবতি, যে যেরকম ভাববে ঠিক সেই রকম ফল হবে, উপরওয়ালা সেই ফল দেবেন। তাই আজকে এই বাজেট আলোচনায় আমি হাউসের সবাইকে বিনম্র নিবেদন করব, আপনারা সর্বান্তকরণে সবাই আমাদের এই বাজেট যেটা পেশ করেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, তাকে সাপোর্ট করুন। এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয়। সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, 7 তারিখে যে বাজেট পেশ করেছে, বাজেটের যেভাবে আছে তাতে মানুষের উপর ঋণের চাপ বাড়বে, করের চাপ বাড়বে, কর্মসংস্থান কমবে প্রতিদিন, আর মেহনতকারী যে মানুষ তাদের কোনো কাজের দিশা নেই এখানে। এই যে বাজেট, এটাকে সমর্থন করা যায় না। সেটা দিয়ে আমি বলছি স্যার, এখানে এটা ঠিক 27,654,40 টাকার বাজেট আছে, বড় বাজেট, এবং 9 পয়েন্ট সামথিং বৃদ্ধি আছে, এটা দেখানো হয়েছে। কিন্তু এইটাকে ধরেই সারা বইয়ের মধ্যে অনেক কিছু লেখা হয়েছে। 5 বছর ধরে এটা চলছে, আগেও চলত, কিন্তু যা আছে সেইটা কিন্তু কার্যকরী করার ক্ষেত্রে গত 5 বছরও বিভিন্ন নামে যে বিষয়গুলি ছিল সব কার্যকরী করতে পারেনি। এবারও যা দেওয়া হয়েছে এটাও কার্যকরী করার কোনো চান্স নেই, কোনো রকম সুযোগ নেই। সেখানে আপনি দেখবেন স্যার, এই বাজেটের মধ্যে টাকা যে আসবে সেখানে 23.11% এটা সেন্ট্রালি স্পন্সর স্কিম থেকে আসবে বাজেটের মধ্যে, আর
26.76%, এটা আসবে ট্যাক্সের শেয়ার থেকে আসবে। এখন এই যে টাকা আসবে, সেখানে আপনি দেখবেন স্যার, আমরা যে বলতাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে ঠকাচ্ছে, দিচ্ছে না, ওনারা না বললেও মনে মনে বিশ্বাস করে। 5 বছরে আপনি দেখবেন সেন্ট্রালি স্পন্সর স্কিমে আপনি যদি দেখেন তাহলে 23,566 কোটি টাকা তার বরাদ্দ সেখানে ছিল। পেয়েছে গত 5 বছরে 16,469 কোটি টাকা। তাহলে 7,097 কোটি টাকা সেন্ট্রাল স্পন্সর স্কিমে কম পেয়েছে এই 5 বছরে। দ্যাট ইজ 30%-এর উপরে কম। সেটাও 30% না 40% হতো। একটা কারণে হয়নি, গতবার নির্বাচন ছিল। এইবার গতবারের যে এই সেন্ট্রাল স্পন্সর স্কিমের টাকা, সেটা বরাদ্দর থেকেও অনেক বেশি দিয়েছে গতবার। 4 বছর অনেক কম, গতবার যেহেতু নির্বাচন অনেক বেশি দিয়েছে, দিয়েও 30% লেস আছে, কম আছে। আপনি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে 5 বছরে এটা টান দিলে দেখা যায়। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো শেয়ার অফ ট্যাক্সেসের যে বিষয়, সেন্ট্রাল শেয়ার থেকে আসবে, সেন্ট্রালে যা টাকা আসবে তার উপরেই শেয়ার পাবেন আপনি। আমরা প্রতি বছর দেখি এই মনোপলি কর্পোরেট যারা আছে তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্সের টাকা ছাড় দেয় হাজার হাজার কোটি টাকা। তো এখানে সামনে লোকসভা নির্বাচন আছে, এবারও ট্যাক্সের ছাড় হবে বিরাট ভাবে। ট্যাক্সের যখন ছাড় হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ট্যাক্সের টাকা কম হবে, আপনার শেয়ারও কম পাবে। এটাই পেয়ে আসছেন। তাতে দেখা যায় আপনার কাগজের মধ্যে যা আছে তাই বলছি, তাতে আপনি দেখবেন বালিশের নিচে সরষের বালিশের 1,02,077 কোটি টাকা আপনার যে মূল বাজেট বরাদ্দ ছিল 5 বছরে, সেখানে আপনি পেয়েছেন 90,621 কোটি টাকা। 11,456 কোটি টাকা কম পেয়েছেন আপনি। তাহলে এইবার তো এমন বিষয় না যে এই 5টা বছর সমানে কম পেল, আগেও কম পেল, এইবার একবারে সব টাকা দিয়ে দেবে, এইটা সাধারণভাবে বিশ্বাস করা যায় না। তাহলে আমি যদি ধরি 30%, 15% যদি কম হয়, তাহলে বড় 4,000 কোটি টাকা কম হবে। মূল বাজেটের থেকে 4,000 কোটি টাকা কম পাওয়ারই সম্ভাবনা বেশি। দেন এই যে 4,000 কোটি কমবে, তারপরে আপনার কমিটেড এক্সপেন্ডিচার আছে, সেখানে আপনি দেখবেন যে আপনার কমিটেড এক্সপেন্ডিচার আছে 13,568 কোটি টাকা। স্যালারি, ওয়েজেস, পেনশন, ইন্টারেস্ট অফ পেমেন্ট, তারপরে রিপেমেন্ট অফ লোন, এই সমস্ত মিলে কমিটেড এক্সপেন্ডিচার। তাহলে এখানে 13,500 কোটি যদি চলে যায়, ওখানে যদি 4,000 কম পান, তাহলে 27,000 কোটি টাকা দেখালে পরেও আপনার মূল বাজেট কিন্তু সেই টাকা আপনি পাচ্ছেন না। তাতে এতগুলি স্কিম, চিফ মিনিস্টারের নামে স্কিম আছে, এই নামে স্কিম আছে, যত কিছুই আপনি দেখান না কেন, সেই কাজ কিন্তু আপনি করতে পারবেন না। এটা নিশ্চিতভাবেই সেখানে বলা যায়। এখন তাহলে কি হবে? তাহলে যতগুলি স্কিমের কথা আপনি বলেছেন, তাহলে টাকার সংকট হবে আপনার কাছে। সংকট মেটানোর জন্য এখানে আছে, এই সংকটটা যাতে মিটে তার জন্য আপনি কি করছেন? আপনি লোন নিচ্ছেন বেশি বেশি করে, লোনের উপর লোন, লোনের উপর লোন, এইভাবে লোন নিচ্ছেন। লোন নেওয়া মানে রিপেমেন্ট করতে হবে, লোন নেওয়া মানে তার সুদ দিতে হবে। সুদের টাকা মানুষের ঘাড়ে চাপবে। আমাদের আমরা নিয়েছিলাম 13,000 crore rupees, 5 বছরে নিয়েছেন 15,000 crore rupees। সেটাই বলছি। তাহলে রিপেমেন্ট করতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট মানুষের ঘাড়ে চড়বে। 1 নম্বর। 2 নম্বর হলো সংকট কাটাতে এই টাকা পুরোনোর জন্য
আপনাকে মানুষের উপর আপনি নানাভাবে ট্যাক্স বসিয়ে দেবেন, ট্যাক্স বসিয়ে দেবেন। এবারও ট্যাক্সের এখানে টাকা বৃদ্ধি করেছেন, কাজে কোনো না কোনোভাবে আপনি ট্যাক্স বসাবেন এটাকে কভার করার জন্য। এই যে ট্যাক্স বসাবেন, সেখানে আমি একটা বলছি ট্যাক্স নেই। আগরতলা শহরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেওয়া হয়, পিএনজির বিল যাদের কাছে আছে, সবাই তো আর দেখে না গ্যাস নেয় টাকা দিয়ে দেয়, কিন্তু আমি বলছি পিএনজির যে গ্যাস নেয় সেখানে বিলের মধ্যে দেখবেন যে 2 মাসের 7 দিন 61 দিনের বিল দেয় একসাথে। তাতে যদি 1250-1200 বিল হয়, তাহলে দেখবেন যে একটা জিএসটি আছে 50 টাকা 55 টাকা, আর এটার মধ্যে 21% ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস ধরা আছে, 21%, 21%। আমি বলে দিচ্ছি যে এই বিলের মধ্যে ছোট্ট একটা জিএসটি, তার বাইরে 21% কি আছে, রোড ডেভেলপমেন্ট সেস 21%। এই যে গ্যাস দিচ্ছে, কজন মানুষ খবর রাখে এটা, কিন্তু এটা দিচ্ছে, বাড়ি দিচ্ছে। তাহলে পরে আপনি 15 ইয়ার্সের একটা কার, এই যে ম্যাক্স জিপ 1000 টাকা ছিল, এখন 9100 টাকা ট্যাক্স। 15 ইয়ার্সের একটা আপনার অটো 5500 টাকা, এখন একটা 6 হুইলার 14500 টাকা তাকে দিতে হয়। তো সেটাই বলছি, প্রতিদিন এই সংকট কাটানোর জন্য ট্যাক্সের বোঝা সেখানে বাড়িয়ে দেওয়া হবে। 3 নম্বর সংকট কাটাতে যেটা করেছেন সেটা হলো যে সংকট কাটানোর জন্য আপনারা নিয়েছেন কি, কর্মচারীর সংখ্যা কমিয়ে দেওয়া, তাহলে পরে টাকা খরচ করতে কম লাগবে। তাতে 18 সালের মার্চ মাস পর্যন্ত 1,58,220 জন রেগুলার মিলে আমাদের এখানে এমপ্লয়ি ছিল। 30/12/2022 লাস্টে কত আছে, 1,40,595 আমাদের এখানে। এই সময়ে 21,856 জন রিটায়ারমেন্টে গেছে। 1,78,000 কে 21,000 তো গেলে 1,36,364, আর নিউ হয়েছে 4,221। এই হলো 1,40,000। এরপরে আরো ধরুন 2,000 অন্তত রিটায়ারমেন্টে চলে গেছে। তাহলে কি 3টা বিষয়, লোন করো, মানুষের ঘরে ঋণের চাপ পড়বে, ট্যাক্স বসাও, মানুষের ঘরে পড়বে, এমপ্লয়মেন্ট কমাও, মানে কাজ হবে না। 3টা বিষয় আমরা, আপনারা মানলে পরেও আমরা এটা মানতে পারি না, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা এটা মানতে পারি না। এই কারণে বলছি আমরা এটা কাজেরটা জনমুখী হয়নি, এই কারণে বলছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই আলোচনার মধ্যে আমি আরো 2-একটা বিষয় আপনার কাছে উল্লেখ করব, যে এই খরচগুলির বাইরে আপনি যখন খরচ করবেন তখন আপনার কমিটেড এক্সপেন্ডিচার ছাড়াও আপনি দেখবেন একটা সরকার চালাতে গেলে কিছু হয়, কিন্তু বেশি হচ্ছে এটা হলো বাজেট বহির্ভূত খরচ। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বহির্ভূত খরচ হচ্ছে। বাজেটের মধ্যে শৃঙ্খলা হলো মেইন, কিন্তু কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আমি 2-একটা উদাহরণ, 1-2টা আপনার কাছে বলবো। এগুলি বাজেট বহির্ভূত, এখনো হবে খরচ। আমাদের রাজ্যে গোমতী দিয়ে জাহাজ আসবে, কোনো অসুবিধা নেই। হাজার হাজার কর্মসংস্থান হবে, কোনো অসুবিধা নেই। ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা, যারাই হোক কর্মসংস্থান। 10টা গেট লাগিয়েছে সোনামুড়া থেকে নলছর পর্যন্ত, বিশাল 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 প্যান্ডেল, ফুল দিয়ে সাজানো, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সারা রাজ্যে ফ্ল্যাক্সে ভরিয়ে দিয়েছে।
কত টাকা খরচ হয়েছে আজ পর্যন্ত কোনো হিসাব নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমাদের, কিন্তু এগুলি বাজেট বহির্ভূত খরচ। আগরতলা শহরে আর 1 ইঞ্চি জল হবে না। বরমুরা পাহাড়ের পাদদেশে চলে গেছে, ওখানে ড্যাম তৈরি করে একদিন আগরতলা শহরের উপরে জল থাকবে না। বিশাল ড্যাম হবে, হাজারো গাড়ি গেছে, কত কিছু। এই সমস্ত খরচ বিভিন্ন জায়গা থেকে লোকরা আসে, সব মাতাবাড়ি নিয়ে যাও, এটা কি জানি, বিভিন্ন আমাদের টুরিস্ট জায়গাগুলিতে নিয়ে যাও, বাজেট বহির্ভূত খরচ। এই বাজেট বহির্ভূত খরচ এখান থেকে কিন্তু কাটা যাবে, যেটা মানুষের জন্য কাজ করার কথা। তো এই যে বিষয়টা, এই বিষয়টাতে আমরা বুঝতে পারছি যে যত কিছুই বলুক না কেন এইটাকে কভার করা সেখানে সম্ভব নয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 2-1টি কথা বাজেটের ঠিক মধ্যে না, কিন্তু আপনার অনুমতি নিয়ে বলতে চাই। আমাদের পরিষদীয় মন্ত্রী রতন বাবু, উনি যেভাবে বলেন অন্যরাও এইভাবেই বলেন, ওনার একটু গাইডেন্স থাকে। আমাদের বিশেষ করে আমাদের সিপিআইএম এর যিনি লিডার করে, উনি একটা কথা বলেন যে আমরা জনবর্জিত। হ্যাঁ, জনগণ আমাদের দেখতে পারে না, আমরা খারাপ কাজ করেছি, এই কারণে 30টা সিট আর 20টা সিটে নেই, আমরা অমুক কানে হেরে গেছি, বৈদ্যনাথ মজুমদার জায়গায় হেরে গেছি। নির্বাচন একটা প্রক্রিয়া মাননীয় অধ্যক্ষ মহোদয়। এক মিনিট, এটার মধ্যে হার জিত আছে, যে কোনো লোকে হারতে পারে। দেশের সুদূর শিক্ষাবিদরা যদি জিতে যেত, তাহলে 5টা মার্ডার কেসের আসামির সাথে শিক্ষাবিদ হেরে যায়, এটা একটা আলাদা প্রক্রিয়া। তাহলে এমন যদি হয়, তাহলে আজকে যিনি বাজেটটা পেশ করেছেন, আমাদের রাজ্যে 2 জন লোক হাইস্ট ভোটে পাশ করেছে, একজন অনারেবল বিশ্বকবি মহোদয় এখানে আছেন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে, আরেকজন মাননীয় আগের যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন জিষ্ণুদেব বর্মা, 25,550 ভোটে উনি পাশ করেছিলেন। অনারেবল মেম্বার, উনি আছেন এখানে, কি কারণ? এটাই যদি প্রশ্ন হয়, আমরা সব খারাপ কাজ করেছি, আমরা সব এই জনবর্জিত। আগের যিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 10,000-এর উপরে ভোটে পাশ করেছিলেন, কোথায় আজকে এসেছি? রাজ্যসভায় আছে, আপনি জানেন না? বিপ্লব দেব তো উচ্চ কক্ষে আছে সংসদে। আপনি অপ্রাসঙ্গিক কথা বলছেন স্যার, আপনি যে পত্রিকাও পড়েন না, বুঝেন আমি স্যার। পয়েন্ট অফ অর্ডার স্যার। মাননীয় সদস্য, আমি উনাকে জিজ্ঞেস করতে চাই আপনার মাধ্যমে, যে এক তো তেল দিচ্ছেন উনাদেরকে, এই বুথে জিতেছেন, এত বুথে জিতেছেন, এত সংখ্যক সংখ্যায়, আসল কথা হচ্ছে তেল দেওয়া, 1। আর 2, যে ব্যক্তিরা এত অহংকার করতেন, আমরা 20-এর পরে গণনা শুরু করি, আজকে ওনারা নেই, সেই কথা বলুক না উনি। কোথায় গেছেন আপনারা? অহংকার কি এখনো যায় না আপনাদের? হারার পরেও এখনো আপনারা মেনে নিতে পারছেন না যে আপনারা হেরে গেছেন। হ্যাঁ, একবার বলছেন পার্সেন্টেজের কথা, একবার বলছেন এই কথা। আপনি ওনাকেও কালকে এলাও করেছেন যে ধনপুরে গেছে, এটাতে কিচ্ছু নেই, মানিক সরকার। আমি কি করেছি না করেছি, ডোন্ট ইন্ডিকেট প্লিজ। এলাও করেছিলেন, কিন্তু আপনি শুনেন, আপনি একদম অতিরিক্ত অপ্রাসঙ্গিক পর্যায়ে চলে যাচ্ছেন। অপ্রাসঙ্গিক আমি বলছি না, বলে না, আপনি কনফার্ম করুন প্লিজ। ঠিক আছে, এখন আপনি দেখুন যে প্লিজ 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 প্লিজ, আর না, অনেক হয়েছে। আপনি কিছু কাগজ দেখুন, ডিডিউদের অ্যাকাউন্টে 834 কোটি অব্যয়িত, 263 কোটি ইউসি নেই, রোগী কল্যাণের 40,000 প্রতি মাসে এই ক্যান্সার হসপিটালে সরে যাচ্ছে। ঠিক আছে, আবার যোজনায় টাকা বঞ্চিতদের
ভিলেজ Okay. তালা 5 বছরে সাক্ষরতার হার 88% কম। আর এক জল মিনিট। নেই, এক মিনিট, জল নেই, চিকিৎসক নেই, বেহাল অবস্থায় হাসপাতাল, গুলিকাণ্ড, ডাকাতি, চুরি, কোনো অপরাধের কিনারা হচ্ছে না। যান চলাচলে মন্ডল সভাপতির স্বাক্ষর আবশ্যক। অদ্ভুত ফরমান, ছিনতাইয়ের ঘটনা চেপে যাইতেছে পুলিশ। এগুলি মতো হাজারো বিষয় প্রতিদিন খবরের কাগজে উঠছে। এইটা যদি লাস্ট লাইনে লেখা সুশাসন হয়, দুঃশাসনের সংজ্ঞা কি হবে কোনো শিক্ষাবিদ দিতে পারবে কিনা আমার জানা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ভালোই নৃত্য করছেন। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Mr. Speaker, sir, Article 202 of the Indian Constitution, financial statement for a particular financial year will be placed before the House in every year. This is according to Constitution. এখানে estimated expenditure and estimated incoming of fund. স্যার, আমি আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী, ওনাকে আমি দীর্ঘদিন চিনি, মনে হয় কমার্স, মনে হয় কমার্স বলেছিল কিনা জানি না। তবে এখানে গতবার লাস্ট ইয়ার এখানে 2টা বই, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা বই আমাদেরকে দিয়েছে, আপনিও পেয়েছেন। এটা কেউ পড়েন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে মনে হয় যে রাজ্য দেউলিয়া হয়ে গেছে। এটা আমার কথা নয় স্যার, এটা দিস ইজ দ্য বুক সাপ্লাইড বাই দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এটা 7 তারিখ দিয়েছে। আমি 7 তারিখের যে বাজেট পেশ করা হয়েছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, আমি বিরোধিতা করছি। কিন্তু বক্তব্য হলো স্যার, আমাদের ইন্দিরাজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, অটল বিহারী বাজপেয়ী বিরোধী নেতা ছিলেন, উনি বলেছিলেন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ দ্য ব্লেসিং অফ গুড গভর্নেন্স। এখানে আমরা যদি বলি সূর্য পূর্ব দিকে উঠেছে, সবাই বলবে পশ্চিম দিকে, এটা ইট ইজ নট দ্য গুড সাইন ফর দ্য অ্যাসেম্বলি। আমি আপনাকে বলছি, এখানে দি সামারি অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটা 7 তারিখ দিয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটার মধ্যে এই যে পরমজিৎ বাবুকে বলবো 1 নম্বর পেজে তো ভুল, আমি লোনের কথা 2 নম্বর পেজে দেখুন, লাস্টে অ্যাডজাস্টমেন্ট অফ ওপেনিং ব্যালেন্স 650 কোটি টাকা, কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বলছে এটা ঋণ, এটা ডেবিটটা নেক্সট ইয়ারে ক্রেডিট হতে পারে কিনা। আমি প্লিজ ওনাকে বলবো যে গত বছর 650 কোটি টাকা ডেফিসিট ছিল, এইবার এসে বলছেন যে এই সোর্সেস অফ ইউজ অফ ফান্ড, এখানে আপনি লাস্টে দেখেন অ্যাডজাস্টমেন্ট অফ, রতনবাবু তো ভালো বুঝবেন, 650, আর অ্যানুয়াল স্টেটমেন্টে দেখেন এটা -650,000। তো গতবারে আপনি উদ্বৃত্ত খরচ করেছেন, এবার বেশি খরচ করেছেন, এবার এসে আপনি বলছেন যে এইটা গতবারে আমাদের জমা ছিল, এইবার খরচ ব্যয় করবে। তার মানে 6 দুগুণে 1200, 50 দুগুণে 100, 1300 কোটি টাকার গরমিং এটার মধ্যে। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার গাথাতে বলছি, এটা ঠিক গভর্নমেন্ট চালাতে গেলে আজকে যে অবস্থা, আপনার করোনা অলসো, ওয়ার্ল্ডের মধ্যে দ্রব্যমূল্য সব জায়গায় কিছু না কিছু বেড়েছে।
এখানে লোন আপনারা বারবার বলে থাকেন যে বামফ্রন্ট 13,000 কোটি টাকা লোন রেখে গেছে। আমরা বলেছি, রতন বাবু আমি মিলে এখানে করেছি, প্রণজিৎ বাবু। কিন্তু লাস্ট 5 ইয়ার্স, এই যে 18 থেকে 23 আমার ওটা, এবং এইবার 3,435 কোটি টাকা ফার্স্ট ফেজ প্রণজিৎ বাবু। দেখুন, মার্কেট লোন এন্ড আদার বোরোইং আছে 2,685 কোটি টাকা, 60 লক্ষ। আর লোন ফ্রম পাবলিক অ্যাকাউন্ট 750 কোটি টাকা। দুইটা যোগ করলে হয় 3,435 কোটি টাকা। এই যে লোনটা হচ্ছে, যদিও ভারতবর্ষে 150 লক্ষ টাকা ঋণ আছে, ঋণ প্রত্যেকটা স্টেটই করে, কিন্তু আমার মনে হয় যে আমাদের রাজ্যে যেভাবে ঋণ হচ্ছে এখন, ইট হ্যাজ এক্সিডেড 25,000 crores। এটা কিন্তু আজকে সদ্যজাত একটা শিশু হলো, তার উপরেও বর্তাবে, আমাদের উপরেও বর্তাবে। আমি আপনাকে বিরক্ত করবো না, আমি কয়েকটা পয়েন্টের উপর বলে আমি শেষ করব। দি গভর্নমেন্ট সাইড, মাননীয় মুখ্যমন্ত্রী সবাই বলে, আমরাও বলি, প্রফেসর ডক্টর মানিক সাহেব গুড ম্যান, কিন্তু you cannot forget what your party promises at the time of 18 when the BJP government came. এখানে আপনারা বারবার বলতে চাইছেন, ওখানে লেখা ছিল প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির মধ্যে একটা করে কলেজ হবে। এখানে আমাদের একজন জুনিয়র ফ্রেন্ড বলেছে যে আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে একটা কলেজ চাই। আপনারা ভীষণ ডকুমেন্ট, তো এটা আমি আপনাদের আহত করতে চাই না, এটা কিন্তু তথ্য, এটা বুঝতে পারবে না। দিস ইজ হিস্ট্রি। এই দলিল, এটা রেজিস্টার্ড দলিল ডকুমেন্ট, approved by your party and you have committed to the Tripura people, এই কাজগুলি করে। আপনারা রতন বাবু 5 বছর চলে গেছে, ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। নো, আমি ভীষণ ডকুমেন্ট কথা বলছি, কাগজ নিয়ে এসছি। এখানে আপনার ছবি নাই, আছে রিজেন্ট চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার। এরপরে এই গতবারের সংকল্পপত্র, এটা আবার বাংলাতে করেছে 2023 সাল। আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহ আছেন, তারপর ডেপুটি চিফ মিনিস্টার আছেন, এখানে আপনাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আছেন, আপনাদের প্রেসিডেন্ট আছেন। এখন বক্তব্য হলো, গোপাল বাবু সব দিক দিয়ে বল দেবেন না। আমি না, আপনি যদি স্যার কন্ট্রোল করতে ব্যর্থ হন, আরে আপনার একজন সদস্য কথা বলতে আপনি বলেন না কেন? সবাইকে বলবেন না, আপনি আপনার নিজে থাকুন। আমি প্রথমেই আলোচনায় থাকুন। যেটা বলবো স্যার, এটা কি ভিশন ডকুমেন্ট বা সংকল্পপত্র কি আলোচনার বিষয় না বাজেটে? স্যার, আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে বলি। কেন? কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে আমি একটা ডেন্টাল কলেজ করব। এটার রূপরেখা তৈরি হয়ে গেছে। 50 জন ছাত্র এখানে প্রতি বছর ডেন্টালে ভর্তি করছে, যেটা ভালো সেটা তো বলবো। কিন্তু আজ থেকে প্রায় 6 বছর আগে এই যে ভিশন ডকুমেন্টে যে আপনারা বলছিলেন প্রত্যেক কনস্টিটিউয়েন্সির মধ্যে একটি করে কলেজ হবে, কি করে কোথায়? আমার খুব প্রিয় রতন বাবু দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছে। উনি বুদ্ধি রাখেন, ওনাকে অনেকে চাণক্য বলেন, উনি ও শ্রেণী। ওই দেখেন ওনার এই চলে যাচ্ছে স্যার,
উনি কথা বলে যে ওনাকে বলতে হবে। শুনেন স্যার, আপনিও তো চিৎকার করতেন একটা কবিতা বলার জন্য, দিত না। উনি তো এখন উপরে চলে গেছে। আসরিক করলে আমি কিন্তু যেটা বলছি আনপার্লামেন্টারি, আসরিক যদি বলে থাকে। স্বাস্থ্য সম্পর্কে আমি বলবো যে লাস্ট যে 3 দিনের সেশন হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কি বলেছেন যে এখানে একটা এডিক্টেড পিপুলের জন্য 8 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল। হ্যাঁ, এই লাস্ট সেশনে বলেছেন 3 দিন। এখন এই বাজেট স্পিচে আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি বলেছেন প্রত্যেকটা জেলায় এডিক্টেড পিপুলকে চিকিৎসা করার জন্য হসপিটাল করা। দ্যাট মিনস ট্রেজারি বেঞ্চ স্বীকার করে নিয়েছেন বাই দ্য স্টেটমেন্ট অফ দ্য হেলথ মিনিস্টার যে এই বাজেট আমাদের মাননীয় প্রণোদী সরকার সই করে দিয়েছে। উনি বলেছেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখন এডিক্টেড লোককে চিকিৎসা করার হসপিটাল করা হবে। তাইলে বাস্তবটা এটা যে এডিকশন বেড়ে গেছে। আপনারা রাজ্যপালের ভাষণে রাজ্যপাল মহোদয় মাননীয় রাজ্যপালকে দিয়ে বলিয়েছেন যে এখানে আপনারা এই পাঠিয়েছেন। রাজ্যপাল মহোদয় বলেছেন ওনার 32 নম্বর ক্লজে কি বলেছেন, নেশা মুক্ত অভিযানে 2,09,123 কেজি গাঁজা, 7,75,216 বোতল ফেন্সিডিল, এখানে কফ সিরাপ বলেছে, 45,99,298টি ট্যাবলেট আর 18,830 গ্রাম হিরোইন বাজেয়াপ্ত হয়। উনি বলতে গিয়ে মাননীয় রাজ্যপাল মহোদয় বলেছেন 60 জন মায়ানমারের লোক ত্রিপুরাতে অ্যারেস্ট করেছে, 28 জন নাইজেরিয়ান ভাষী, তারা ওই নেশার জিনিস নিয়ে এসেছে, এবং মোট 13,672টি ই চ্যানেল অ্যান্ড ম্যানুয়াল চ্যানেলের মাধ্যমে 11.45 কোটি টাকা আদায় করা হয়েছে। তাহলে মাননীয় রাজ্যপাল মহামান্য উনি যেটা পড়ে গেছেন আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী যেটা পড়েছেন ঠিকই আছে, কিন্তু অতীব দুঃখ এবং লজ্জার সঙ্গে বলছি, একদিকে নেশা মুক্ত, আরেকদিকে রাজ্যপালকে দিয়ে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কেজি গাঁজা উদ্ধার হচ্ছে, এগুলি সিজ করতে হবে, এগুলি কি করে উৎপাদন হচ্ছে এই দিকে কিন্তু নজর দিতে হবে। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট। আমি আপনার নলেজে বলছি, চা স্টলের মতো মোড়ে মোড়ে কিন্তু ট্যাবলেট বিক্রি হচ্ছে, এগুলির দিকে দেখতে হবে, আপনাদেরও দেখতে হবে, আমাদেরও কোঅপারেট করতে হবে। উই হ্যাভ টু সেভ দ্য ত্রিপুরা। আমরা যদি শুধু এখানে বিরোধিতাই করে গেলাম, আপনারা একটা ন্যায্য কথা বললেন, আমরা বিরোধিতা করলাম, আমাদের তরফ থেকে একটা গুড সাজেশন দিল, আপনারা হই হল্লা হলো, আমি অনুরোধ করব আমাকে যদি বলতে না দেন আমি বসে যাব, আর বলবো না আপনাকে। আমি আপনাকে আপনি স্বেচ্ছায় নিজেকে বন্দী করছেন কেন? আমি আপনি স্বেচ্ছায় নিজেকে বন্দী করছেন? শুনেন, আমি হেলথের ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী তো ডেন্টাল কলেজ করেছেন, ভালো, থ্যাংকস টু হিম, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমি ওনাকে অনুরোধ করব, দিস দ্য হিস্ট্রি, ত্রিপুরার হিস্ট্রিতে ডক্টর মানিক শাহর নাম লেখা হয়ে গেছে। এখানে ত্রিপুরাতে নাম্বার অফ হেলথ ইনস্টিটিউশন আছে, 2টা মেডিকেল কলেজ আছে, আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে করবেন,
একটা চিন্তাধারা করছেন, ইলেকশন আগে বলেছেন, সব মিলিয়ে এখানে নাম্বার অফ ফার্মাসি কলেজ আছে, নার্সিং ইনস্টিটিউট আছে, প্যারামেডিক্যাল কলেজ আছে, বেসরকারি উদ্যোগটা আপনারা অনুমোদন করেছেন, হ্যান্ডওভার করেছে কিনা জানি না। আমি অনুরোধ করব, যেহেতু আপনি একজন ডাক্তার, আজ পর্যন্ত ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী কোনো ডাক্তার হয়নি, প্রফেসর এন্ড ডাক্তার, ত্রিপুরাতে একটা মেডিকেল ইউনিভার্সিটি করা যায় কিনা আপনি কাইন্ডলি দেখুন। এই সমস্ত সব অর্গানাইজেশন নিয়ে দুইটা কলেজ তো হচ্ছে, সব মিলিয়ে একটা মেডিকেল ইউনিভার্সিটি অথবা হেলথ ইউনিভার্সিটি, এটাই নাম দেন, আমি আপনার প্রস্তাব দিচ্ছি। কারণ আমার বক্তব্য মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে, আমি তো বিরোধিতা করলেও পাশ হবে, না করলেও পাশ হবে। আমরা এই বাজেটে জনহিতকর কিছু কাজ যোগ দেওয়ার জন্য আমরা বলছি। যদিও অ্যাকর্ডিং টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বাই দ্য গভর্নমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আপনার সরকার কিন্তু দেউলিয়া, এখানে যেগুলি শুধু লোন লোন লোন। আমি আরেকটা প্রস্তাব করছি যে আমাদের সব রাজ্যে, যেহেতু ডাবল ইঞ্জিন হয়ে গেছে ত্রিপুরা, প্রায় রাজ্যে একটা অনুদান দেওয়া, সাম 1000 crore আমাদের ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য। এই সম্বন্ধে আমি আসছি। মানুষ যদি ব্যথা পায়, অন্যায়ভাবে তার উপর নির্যাতন করা, মানুষ ফ্রাস্ট্রেটেড, অধিক ব্যথা পেলে অ্যাঙ্গুইশনেস পায়। এর বই প্রকাশ হলো আন্দোলন, এর বই প্রকাশ কখনো কখনো অস্ত্র আছে। আমি এই যে এক্সট্রিমিজম আমরা এটাকে নিন্দা করি, এটা বলছি, কিন্তু the government should hear and try to correct themselves for the good governance. আপনারা ক্ষমতায় আছেন, দ্বিতীয়বার এসছেন, করছেন। গণতন্ত্রে এখান থেকে মাঝে মাঝে আমাদের অনেক কলিগ বন্ধুরা বলে যে আপনারা 29% পেয়েছেন, এটা না, ম্যাজিক ফিগার যেভাবে তাই। বাট আমি ট্রেজারি বেঞ্চের বন্ধুদের বলবো, আমি মন্ত্রীদের বলবো, রতন বাবু আপনাকে চাণক্য বলে আপনাকে বলছি, আপনাদের আত্মসমালোচনা করা উচিত। ইয়ার কাম ডাউন টু 33 from 44। কেন আজকে ত্রিপুরা যে ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের বিরোধীদেরও আপনাদের সহযোগিতার দরকার আছে, এবং কাগজকে কাগজে বলতে হবে, পাথর বললে চলবে। আমি সেকেন্ড হেলথ, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, একটা ইউনিভার্সিটি মাস্ট, এখানে অনেক ইনস্টিটিউশন, এবং হেলথের অবস্থা বলতে গেলে আপনারা চিন্তা করবেন। ত্রিপুরাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু আপনি এটা ফেস করেছেন। ত্রিপুরাতে এই যে ক্যান্সার হসপিটাল মেশিনগুলি বন্ধ আছে। গত 3 দিনের যে আমাদের এখানে সেশন হয়েছিল, তখনও আমরা অনেকে বলেছি, কিন্তু অতীব দুর্ভাগ্যের ব্যাপার, নো স্টেপ হ্যাজ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাকে ভালো চিনি, আপনি ভালো মানুষ হিসেবে চিনি, আপনিও আমাকে জানেন, মোর দেন 45 years। কিন্তু এই যে স্টেপটা নেওয়া হলো না, আমাদের রাজ্যের যে ক্যান্সার হসপিটাল নর্থ ইস্টের মধ্যে একটা নাম করা হচ্ছে, এখানে মেশিন নষ্ট হয়ে থাকবে, আর আপনি একজন প্রফেসর কাম ডাক্তার কাম চিফ মিনিস্টার,
আপনার সাইলেন্স থাকবে। পয়েন্ট অফ অর্ডার স্যার, আমি আপনার মাধ্যমে মাননীয় সদস্য গোপাল বাবুকে প্রশ্ন করতে চাই। দেখি আপনি খবরের কাগজ দেখে বলছেন একটা মেশিনও খারাপ নেই, এবং এই ক্যান্সার হসপিটালে আজকে নর্থ ইস্ট না দেশ বিদেশের মানুষ, কালকে এটার উত্তর যখন মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন তখন আমি ডিটেলসটা বলবো। ক্লিনেস্ট হসপিটাল, সেদিনও হেড এন্ড নেক সার্জারি কনক্লেভ হয়েছে। এখন মানুষ টাটায় যায় না, ক্যান্সার হসপিটালে আসে। 1 মিনিটের জন্য ইলেকট্রিক চেঞ্জ ওভার হয়েছে, এটাও লিখে দিয়েছে যে ঘন্টার পর ঘন্টা খারাপ, একটা মেশিনও খারাপ না। আর এটা এখানে একটা সোসাইটি আছে, আমি কালকে ডিটেলসটা বলবো, সেই সোসাইটির মাধ্যমেই সমস্ত কিছু হয়। আর কেএস এর মাধ্যমে বহু, এই পূজা দেবনাথ কিছুদিন আগেও আমরা 80,000 টাকা দিয়ে ক্যান্সার, ব্লাড ক্যান্সারের রোগী আমরা ওকে সম্পূর্ণ নিরাময় করেছি। এবং আর কেএস এর ভূমিকা, হসপিটালের ভূমিকা, জিবি এবং ক্যান্সার এই দুটোতে দুজন অভিজ্ঞ স্পেশালিস্ট জনজাতি ডাক্তার তারা এটা পরিচালনা করছেন খুব সুন্দরভাবে। এবং এদের মনোবলে আঘাত করে আমাকে বলছে যে স্যার এত কাজ করে যদি আজকে এই ধরনের সমালোচনার মুখে আমাদের পড়তে হয়, এটা আমাদের মরালের উপর আঘাত করে। তো দয়া করে চক্ষুকরণের বিবাদ ভঞ্জন করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনি হসপিটালে একবার ভিজিট করুন। আপনি না, যারাই এখানে আছেন, না জেনে না শুনে, যেটা গর্বের জায়গা, আমাদের সবচেয়ে বড় গর্বের জায়গা। আজকে আমাদের এখানে শিরিন তসলিমা বলে একজন ডাক্তার বাংলাদেশ থেকে, যিনি MBBS MS, তার 2টো নার্সিং হোম আছে, তিনি এখানে ট্রিটমেন্ট করে তার ক্যান্সার মুক্ত হয়েছেন। এবং তিনি প্রশংসা করে যে চিঠি দিয়েছেন, তিনি কিন্তু টাটায় যাননি, ভূয়সী প্রশংসা করেছেন এই হসপিটালে। কাজে এইভাবে ডাক্তারদের মনোবলে আঘাত করা কোনো যুক্তিসঙ্গত কথা না। এটা কালকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দেবেন তখন এটার সঙ্গে এডিশনাল আমি বলব। ধন্যবাদ। না 14 পর্যন্ত তো সেম হয় না, মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট। আমি যেটা বলছি, উত্তর দেবেন। ধন্যবাদ আমার বন্ধুবর রতন বাবু, আপনি বলেছেন, কারণ ইউ আর ইনচার্জ অফ দ্য ক্যান্সার হসপিটাল। নিজের ডাক নিজের পেটালে হবে না। আমি আজকে ক্যান্সার হসপিটালের ডাক্তারের সঙ্গে কথা বলছি। আমি নেক্সটটা বলবো উনি ক্যান্সার হাসপাতালের ইনচার্জ নন তো। এটা একটু বলি, 1 মিনিট। তুমি 1 ঘন্টা পর বন্ধুবর বলেছেন, যখন এখানে বাম আমলে যারা যারা দায়িত্বে ছিলেন তারা অনেকটা এটাকে একটা নিজের জমিদারি হিসেবে ব্যবহার করতেন। আজকে তারা এটাকে ফ্রাস্ট্রেট করার জন্য এই টিম ওয়ার্ককে আজকে বিভিন্নভাবে বিভিন্ন খবর সরবরাহ করছেন। তাদের এই হতাশার ফল আমাদের সেখানকার ডাক্তারদের ভোগ করতে হচ্ছে। একজন রোগীও, আপনি যান, ইউ ভিজিট, কোন ডাক্তার বলেছে আমি জানি না, জাস্ট আজকে চলুন আমি সহ আপনি যাব, এবং সেখানে কেমোথেরাপি থেকে শুরু করে ডাবল হয়, ডাবল আগে যা হতো। নর্থ ইস্টের মধ্যে আজকে বেস্ট হসপিটাল, প্রিয়েস্ট হসপিটাল এই আগরতলার ক্যান্সার হসপিটাল। স্যার একটু বাম আমলে তো উনি বলছেন এটাকে নিজস্ব সম্পত্তি ব্যবহার করা হতো, পত্রিকাটা উঠেছে। স্যার, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে যিনি আছেন, আপনি জানি না, তিনি নাকি মাসে 40,000 টাকা করে এখান থেকে নেন। কি কারণে নেন একটু বলে দেবেন কি? একটু ঠিক আছে, কারণ তিনি কোনো অন্যান্য সরকারি সুযোগ ভোগ করেন না। সামল বাবু বলছিলেন কেন, আপনি যে কথাটা বললেন ডকুমেন্ট প্লেস করুন, বলুক না। আর কেন উত্তর দিবেন? কেন উত্তর দিবেন? প্রকাশ্যে এটা তো চুরি না। কেন উত্তর দিবেন? কেন উত্তর দিবেন? অ্যাকর্ডিং টু নেওয়াই যায়, রোগীর টাকা খায়, ফালতু কথা। রোগীর টাকা খায়, জানেন না কিছু, চিৎকার করে এরকম করা যায় নাকি? তত্ত্ব ছাড়া কত আপনি রোগীর টাকা মেরে খায়, আছে কিছু আপনি রোগীর টাকা মেরে খায় বলতে পারেন না, আপনি বলতে পারেন না। কোন তত্ত্ব ছাড়া, কোন ডকুমেন্টস নেই, লাফাচ্ছেন। কোন ডকুমেন্ট ছাড়া বলা যায়? কি বললে উনি? কি বললে উনি? ফালতু কথা। এটা কি কথা বলছেন আপনি? বাপরে,
ডকুমেন্ট না কিসে লাইন দেবে? লাইন দেবে না। ওকে কথা না স্যার, আমার দ্বিতীয় একটা বিতর্কিত কথা তুলেছে মাননীয় সদস্য, এটার পেছনে অন্য কোনো কারণ না। মাননীয় সদস্য, সিনিয়র সদস্য রতন চক্রবর্তী মহোদয় বলেছেন হসপিটালে এখন কি ধরনের ট্রিটমেন্ট হয়। আসলে ওনাদের সময় বুক ব্যথা হলে পেট কেটে ফেলতো, বুঝতে পারছেন না? এই সমস্ত যাতে না উঠে সেটু জামা দপ্তরের কথা বলছে। এবার কথা বললাম নেই আর চিন্তা করে চিন্তা করে আসলে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য অনৈতিকভাবে কথা বলে। স্যার গোপাল বাবু, স্যার গোপাল বাবু স্টার্ট। গোপাল প্লিজ প্লিজ স্যার। আমার দ্বিতীয় আলোচনা না জিতেন বাবু, আরে আপনি উত্তর যাবেন না স্যার। আরে না না না, আরে জিতেন বাবু প্লিজ প্লিজ। গোপাল বাবু, গোপাল বাবু ইউ স্টার্ট, ইউ স্টার্ট প্লিজ। আমার দ্বিতীয় যে টপিকটা খুব ইম্পর্টেন্ট। আর 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 5 মিনিট, আপনার 30 মিনিট 5 মিনিট, 30 মিনিট 5 মিনিট। It should not be injustice to me. No, no, I am not injusting you. I am not injustice. If you are unable to control the house, এটা স্বল্পকালীন, এটা 1 থেকে 1.5 মিনিট হয়েছে। এই 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 বাকযুদ্ধটা 1 থেকে 1.5 মিনিট। আপনি আর 5 মিনিট। কর্মসংস্থান সম্বন্ধে আমি একটু বলবো। ত্রিপুরাতে গত 5 বছরে 18-19 3,828 কোটি, 20-19-20 4,596 জন, আর 20-21 4,412 জন, 21-22 4,342 জন, আর 22-23 এই যে আপনার বাজেটে যে প্ল্যান্স এগুলিতে আছে কর্মচারী রিটায়ার করেছে। এখানে স্যার আমার আপনার কথা চিন্তা করলে হবে না, বেকারদের কথা। আমি এখানে যদিও অর্থনৈতিক ব্যাপারে আমি যা দেখেছি, বিকজ আই এম ফ্রম কমার্স অ্যান্ড আই এম ডিলিং দিস টপিকস, আমি যা দেখেছি সরকারে ঋণ করতে করতে এটা হবে না, এটাকে কেন্দ্রীয় সরকার যেহেতু ডাবল ইঞ্জিন কিছু অনুদান দিতে হবে, আদারওয়াইজ দিস ইকোনমি উইল নট বি এবল টু সার্ভাইভ। আমি বলছি কর্মসংস্থানে 21,856 জন রিটায়ার করেছে। নিয়ম হল ক্যাবিনেট পাস করেছে আগের থেকে, যে আজকে রিটায়ার হবে 1 বছরের মধ্যে যদি পোস্টটা ফিল আপ না করে এটা অ্যাবলিশ করে। আমি অনুরোধ করব আপনার মাধ্যমে মন্ত্রিসভাকে মাননীয় মুখ্যমন্ত্রী চাণক্যবাবু এবং আমাদের হেলথ মিনিস্টারকে যে প্লিজ বেকারদের জন্য কিছু ভাবা উচিত। এখানে 1 পয়সা নেই, নট ইভেন এ সিঙ্গেল পার্টি। শুধু রাজ্যপাল কিছু বলে গেছে, আপনি পড়েছেন, আমি 10 বার করে একটা বই পড়েছি, 10 টাইমস। আমি আপনাকে বলবো যে জোটা মনে, ইউ আর অলসো ওয়ান অফ দ্য বেনিফিশিয়ারিজ। আমি আছি যেহেতু সরকার ছিল, আমি বলবো ফর্ম 11 ডিডের মাধ্যমে এটা কিছু গরিবদের যারা বেকার এটা, আর সম্ভব হলে if central government will give some package, then the বেকার ভাতা ব্যবস্থা করা যায় কিনা। কারণ হলো স্যার আমাদের 7 লক্ষের উপর বেকার, সবাইকে সরকারি চাকরি দিতে পারবে না, ইট ইজ নট ফিজিবল। দেন আমার পরবর্তীটা হলো স্যার মোস্ট controversial discussion was going on about the TTAADC. এখানে এটা তো ঠিক 30% বলুন 31% বলুন, 2/3 জিওগ্রাফিক্যাল এরিয়া এডিসি এরিয়া। এখানে যে মন্ত্রী আছেন ইয়ং ম্যান, রাইজিং ম্যান, ওনারা 8 জন আর 9 জন ছিলেন আগে।
9 জন ছিলেন, এখন একজন হয়েছে, মন্ত্রী হয়েছে। আমি বলবো যে এই বিষয়ে মুখ্যমন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন, ইনডাইরেক্টলি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যা হচ্ছে, কিন্তু আমরা এটাকে কি বড় ল্যান্ড কাউন্সিলের মতন করা যায় কিনা, আমি একটা প্রস্তাব রাখছি। ঠিক আছে, আর 2 মিনিট আপনার জন্য। ঠিক আছে, আপনি আমার সঙ্গে কথা ছিল 30 মিনিট, আপনি কাটতে কাটতে নিজেরও কেটে ফেলবেন একদিন। আপনি শুরু করেছেন 3:18 মিনিটে। ঠিক আছে স্যার, তো 24 যদি আরো তো 6 মিনিট। না 3:18 মিনিট স্যার শুরু করেছেন। স্যার আমি আপনাকে বলি, নেক্সট যে কর্মচারীদের সম্বন্ধে একটু বলতে হবে, কারণ তাদের 30% দিয়ে বাকি। হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে, আপনার খবর আছে কিনা যায় না, কিন্তু রতনবাবু তো অ্যাডভোকেট, উনি জানেন, যারা অ্যাডভোকেট আছে তারা জানেন। এখানে বলেছে গতকাল অনিমেষবাবু বলেছিলেন না কেন আমরা 5টার মধ্যে শেষ করতে পারি না। আমার কথাটা স্যার, পার্লামেন্ট যদি রাত্রি 2টা পর্যন্ত চলতে পারে, এখানে চলতে পারবে না কেন? আপনি কি বলেন স্যার? আমি কি 90? হ্যাঁ স্যার প্লিজ পার্সোনালি নেবেন এই করবেন। আর জাস্ট 1 মিনিট, আর জাস্ট 1 মিনিট। স্যার আমি আপনাকে বলবো, আমাদের সর্বজ্ঞানী, আমাদের চাণক্য রতনবাবু ফার্স্ট এখানে উনি যখন মন্ত্রী হন, উনি 2018-তে 18-19 বাজেটে ভাষণে বলেছিলেন, কারণ চাকরি দিতে গেলে ওই 10,323 বাদ গেছে, বাকিদের 50% থাকতে হবে, ট্যাগ দিতে হবে, বিএড পাস। আর 30 সেকেন্ড স্যার প্লিজ। স্যার 30 সেকেন্ড কি আপনার আয়ু না আমার বক্তব্য, কোনটা দেন? বলে যাবো, কারণ না don't think আপনি অনেক you are the supremo in the world. Don't make it. Don't make it. আমি শেষ করছি স্যার। আমি বলবো যে রতনবাবু বলেছিলেন, এডুকেশন যদিও এখন মুখ্যমন্ত্রীর হাতে, যে 4টা বিএড কলেজ করা হবে, আজ পর্যন্ত একটা ইট পড়েনি সারা ত্রিপুরা রাজ্যে বিএড কলেজে। এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করার কথা বলছি। আমি কুমলং ইউনিভার্সিটির কথা অলরেডি বলেছি। আমি আপনাকে বলবো যে আপনারা যে কথাগুলি দিয়েছিলেন সেগুলি কিন্তু ইতিহাস হয়ে গেছে, এবং ইতিহাস এখানে 10,323 সম্পর্কে কথা হয়েছে। শোনেন না, আপনি তো মুখ বন্ধ করে দিতে পারেন, আপনার কাছে ক্ষমতা আছে। আপনি যেদিন লেঙ্গাবেন চলতে পারবেন না, কেবল করবেন। আমি আপনাকে বলছি, এখানে ভীষণ ডকুমেন্টে এডুকেশনে স্যার এখানে অনেক নিয়ম। আমি 1 মিনিটে শেষ করব। ওকে প্লিজ। ওকে, এখানে ভীষণ ডকুমেন্টে লেবার এন্ড এমপ্লয়মেন্টে 7 নম্বরে বলেছিলেন, there are about 50,000 vacancies in the state government. We will fill up all these vacancies within a year. এটা 18-তে ভিশন ডকুমেন্টে বলেছিলেন, বাকিটা আপনারা দেখুন। এবং আরেকটা হলো 12 নম্বর ক্লজ এডুকেশন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। এটা 10,300 দুর্ভাগ্য তাদের, কি অ্যাপয়েন্টমেন্টের সময় আমি বলবো নিরপেক্ষ কথা বললে গলত ছিল। এবং কিন্তু আপনারা বলেছিলেন কি গভর্নমেন্ট উইল রিজলভ দ্য, আর আমি না 1 মিনিট শেষ হয়নি। না দি গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেম অফ 10,223 নিজের প্রতি সম্মান রাখুন, নিজের প্রতি সম্মান রাখুন, হিউম্যানিটেরিয়ান সম্মান প্লিজ বাবু, কনসিডারেশন মানে 160 নিজের প্রতি সম্মানটা রাখুন। আত্মহত্যা করেছে 5 জন,
টোটাল 160 জন মারা গেছে। এবার পার্মানেন্ট সেটেলমেন্ট হয়েছে শ্মশানে এবং কবরে। বাজারের আলোচনায় পরবর্তী বক্তা, নিজের প্রতি সম্মানটা রাখুন। ঠিক আছে, এবার আপনি শেষ তো, আমি সম্মান জানিয়ে বলছি না 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 আপনি না না হবে না, আপনি আমাকে সময় দেওয়ার জন্য সঞ্জয় মানিক এবং ডিস্টার্ব করার জন্য পরবর্তী বক্তা সঞ্জয় মানিক ত্রিপুরা, প্লিজ স্টার্ট স্টার্ট প্লিজ স্টার্ট with full respect, I am telling you, with full respect, with your honor, আমি আপনাকে প্রায় 37 মিনিট সময় দিলাম, 37 মিনিট প্লিজ। না না সঞ্জয় মানিক বাবু শুরু করুন। অনারেবল স্পিকার স্যার, বিগত 7 তারিখের বাজেট যেটা আমরা দেখতে পাচ্ছি, বাজেট অধিবেশন, সেটার উপর ভিত্তি করে আমি বলতে চাই এখানে রুট এন্ড ব্রিজের কথা। আমার বিধানসভাতে চন্দ্রকিরণ পাড়া এবং অনেকটা পাড়া সহ এখানে আমাদের একটা সরা আছে, সরাতে ব্রিজ দেওয়ার জন্য আমি বারবার অনুরোধ করছিলাম মাননীয় দপ্তরকে, কিন্তু প্রায় 100-150 বছরের পুরনো সেই গ্রাম, সেটাতে জনজাতি বা আমাদের ত্রিপ্রাসার যে এরিয়া টোটালি বঞ্চিত। সেখানে আমার মনে হয় অন্য রাজ্যের থেকে তারা যেন আলাদা একটা দেশে বা আলাদা একটা গ্রহের মধ্যে আছে এমন একটা বোঝা যায়। আপনারা যদি যান, যদি ভিজিট করতেন, তাহলে আপনারা বুঝতেন। তো ওই জায়গাতে এখানে আছে অনেক জায়গা, যেমন আমি আগেও উত্থাপন করেছিলাম, বর্মাতিলা নামে একটা গ্রাম, একটা না অনেকটা গ্রাম, এই এরিয়ার নামই বর্মাতিলা। ওই জায়গাতে পানীয় জলের অভাব, ইলেকট্রিসিটির ভোল্টেজ কম, ইলেকট্রিসিটি থাকা সত্ত্বেও কম ভোল্টেজের কারণে সেখানে ওয়াটার পাম্প করার যে একটা শক্তি সেটা নেই, ওই জায়গাতে পাম্প চলে না। এবং সরকারিভাবে কোনো DWS তরফ থেকে হোক বা যে কোনো ইয়া থেকে হোক কোনো জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এখনো করা হয়নি। তো কেন করা হয়নি? আমার প্রশ্ন হচ্ছে, বিগত দিনের বাজেটের নিরিখে যেটা আমি শুনতে পেরেছি, আমাদের শম্ভুলাল বাবু যেটা বলেছিলেন যে CPM এর আমলে 13,000 কোটি টাকা এখন হঠাৎ করে বেড়ে 27,000 কোটিতে পরিণত হয়েছে। কিন্তু তারপরেও আমার প্রশ্ন থাকবে এখানে, এতই যদি বাজেট বা বাজেটের সংখ্যা বাড়ানো হলো, কিন্তু আমাদের জনজাতি বা ত্রিপ্রাসাদের দুর্দশা কেন মোচন হয় না, সেটা আমার একটা প্রশ্ন থাকে। এখানে যতনবাড়ি থেকে করবুক মাত্র 10 থেকে 12 কিলোমিটারের দূরত্বের জায়গায়, যতনবাড়িতে অমরপুর যেটা বিধানসভা হয়, যেটা মাননীয় আমাদের রঞ্জিত দাস মহোদয়ের বিধানসভা, আমার পার্শ্ববর্তী বিধানসভা আমার করবুক বিধানসভাতে প্রায় সময় সব সময় লোডশেডিং হয়ে যায়। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি না 66 kV'র যেটা নতুন পোস্টে ইলেকট্রিকের যে পোস্ট দিয়ে এখানে বৈদ্যুতিক যে সমস্যা, লোডশেডিং এর যে সমস্যা সমাধানের জন্য এখানে কোনো মতে করা হয়নি। তো আমার মনে হয় সেটা ত্রিপ্রাসা এরিয়া বলে বঞ্চিত করে রাখা হচ্ছে। কিন্তু আমি এখানে প্রশ্ন করতে যাচ্ছি, শুধু আমাদের এডিসি এলাকার জন্য গত 2 দিন যাবৎ বাজেটের যে অধিবেশনের
যে আলোচনার মধ্যে আমি দেখতে পাচ্ছি এডিসিকে নিয়ে টানাটানি, এডিসিকে নিয়ে মায়া কান্না হচ্ছে। আমি সেটাই বলবো আজকে, কেন এডিসিকে নিয়ে মায়া কান্না? বিগত 25 বছরের তুলনা করছে, সিপিএম কে তুলনা করে যাচ্ছে আপনাদের বিজেপি দলের পক্ষ থেকে, আবার সিপিএমরা মানতে চাইছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এডিসিকে নিয়ে যদি এতই ভালো লাগে, এডিসিকে নিয়ে যদি আপনারা সত্যিকারে আপনাদের মনের মধ্যে যদি এখানে উন্নতি করার যদি প্রশ্ন থাকে বা এমন যদি আপনাদের সহমত থাকে, তাহলে আমি অনুরোধ রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, ত্রিপুরার একটা ইতিহাস করে যান, এডিসিকে ডেভেলপ করেন, এডিসিকে আরো অর্থ বরাদ্দ করেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে বিগত 2 দিনের যে আলোচনার মধ্যে এডিসিকে নিয়ে টানাটানি কেন বলছে যে 4 লক্ষ থেকে শুরু করে বাড়িয়ে দিয়ে 400 লক্ষ থেকে শুরু করে 600 এখানে কত কোটি জায়গা সামথিং করা হচ্ছে। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের এলওপি সাহেব উনি প্রশ্ন করে যাচ্ছেন 580 কোটি পেনশন এবং স্যালারিতে যায় 600 কোটির মধ্যে, তাহলে প্রায় 1 থেকে 150 কোটির মধ্যে দিয়ে কি করে এডিসি চালিয়ে বা উন্নতি করা যাবে? এটা আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনারা ত্রিপ্রাসা দরদি হয়ে থাকেন, এডিসিকে যদি উন্নয়ন করতে চান, এখানে শুধু ত্রিপ্রাসা নয়, এখানে এডিসি বলতে সবাই এখানে আছেন, এখানে একটু নজর দিয়ে এডিসিকে উন্নতি করার জন্য আমি অনুরোধ রাখবো। আর এখানে বলছে, যার জন্য আমি বলতে চাই, এখানে শম্ভুলাল বাবু থেকে শুরু করে মাননীয় আমাদের অনারেবল মেম্বার শম্ভুলাল বাবু থেকে শুরু করে বিনয় ভূষণ বাবু আজকে উল্লেখ করে যাচ্ছেন যে উন্নতি হয়ে যাওয়ার কারণে এখন নাকি ত্রিপুরাল্যান্ডের আর দাবি থাকছে না। এটা আপনাদের আইপিএফটি এবং বিজেপি সরকার গঠন করার পর, এডিসিতে উন্নতি হওয়ার পর যদি ত্রিপুরাল্যান্ডের দাবি যদি কেউ না করে থাকে, তাহলে সেটা আমাদের আইপিএফটির মন্ত্রী, মাননীয় মন্ত্রী শুক্লাচরণ বাবু জানবেন, এটা ওনার বিষয়। কিন্তু আমি বলছি, এইখানে আজকে এই হাউসে দাঁড়িয়ে আমি দায়িত্ব সহ নিয়ে আমি বলতে চাচ্ছি, আমাদের ত্রিপুরা এখনো বঞ্চিত এবং প্রায় স্টেটের 2% মাত্র, আমরা পুরা স্টেটের যে বাজেটের অনুসারে 2% এডিসিতে দেওয়া হচ্ছে, যেটা দিয়ে আমরা উন্নতি করতে পারবো না। এবং সে কারণে আমি বলছি, আজকে এই বাজেটকে আমরা পুরাপুরি বিরোধিতা করতে যাচ্ছি। কেননা এই বাজেট পুরাপুরি এডিসির জন্য, কোনো উন্নয়নের জন্য এই বাজেটটা দেখাচ্ছে না। যার কারণে শুধু এডিসি না, পুরা আমাদের ত্রিপুরা বঞ্চিত। আজকে এই কারণে আমি পুরাপুরি আমি সমর্থন করতে পারি না, আমি বিরোধিতা করে এই বাজেটের বিরুদ্ধে আমি বলতে চাচ্ছি। তো আমি আগামী দিনে আমার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো, আগামী দিনে বেশি বেশি বাজেট, যেহেতু 13,000 কোটি থেকে 27,000 কোটি যদি হয়ে থাকে, তাহলে কিছু বাজেট 31% বাজেট এডিসিতে দিয়ে এডিসিকে পুনরুদ্ধার করুন। এই 38 বছরে এডিসি বিকলাঙ্গ এবং এডিসি প্যারালাইসিস হয়ে গেছে, সেটাকে আপনারা স্বনির্ভর করার জন্য আপনার হাত দিয়ে যেটা উদ্ধার হোক, এটা আমি বলে আমি এই কথা শেষ করছি আলোচনা। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায়। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, গত 7 তারিখে যে জনকল্যাণমুখী বাজেট রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, তার সমর্থনে আমি আমার বক্তব্য রাখতে যাচ্ছি। প্রথমে এই হাউসের মধ্যে সবাই যারা যারা
হাউসে আছেন প্রত্যেকে অভিজ্ঞ, অনেক রাজনীতিবিদরা আছেন, আমার বয়স থেকে তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। এই হাউসকে মিসলিড করা এটা ঠিক হবে না। প্রথমত আমি যেটা বলতে চাই, আমাদের সরকার 18 সালে মার্চের 9 তারিখ সরকার প্রথম শপথ নিয়েছে। সবাই বলছে যে 6 বছরের সরকার। অনেক প্রশ্নের উত্তর আমরা যদি আমাদের সময়কালটাকে বিবেচনা করি, তাহলে এখানে অনেক কিছুর উত্তর আমরা পেয়ে যাব। আমরা 9 মার্চের পর আমাদের সরকারের পথ চলা শুরু হয়েছে 2019 সালে। ঠিক 2020 সালে জানুয়ারি মাসে ত্রিচুর ডিস্ট্রিক্টে কেরালার কোভিড-19 এর প্রথম কেস আছে, এটা আসে সামনে। 20 বছরের একটা যুবকের মধ্যে ডিটেক্ট হয়। তো সেই থেকে আমাদের 20-21 মাস আমাদের করোনার মধ্যে চলে যায়। তার এই সময় আমাদের বিভিন্ন নির্বাচনগুলো হয়, লোকসভা নির্বাচন, এডিসি নির্বাচন, পঞ্চায়েত, তাতেও অনেক সময় চলে যায়। এবং আমাদের সরকার কার্যকাল শুরু হয়েছে মাত্র 3 মাস সময় অতিক্রান্ত হচ্ছে। সার্বিকভাবে যদি আমরা দেখি, আমাদের সরকার 30 থেকে 32 মাস কাজ করার সুযোগ পেয়েছে। এটা এ রাজ্যের মানুষ, আমার বিরোধী বেঞ্চে যারা আছেন, যারা এই হাউসে আছেন, প্রেস মিডিয়া থেকে শুরু, সকলে এই বিষয়টা অবগত আছে। আমাদের মাননীয় বিরোধী দলনেতা, উনি লার্নেড, প্রোফাউন্ড নলেজ ওনার মধ্যে আছে, খুব ভালো ওরেটার। উনি যখন প্রথম বিধানসভায় এসেছিলেন তখন আমার 18-19 বছর বয়স হবে। উনি খুব ভালো বক্তব্য রেখেছিলেন, সেটা তৎকালীন সময়ে আমরা যখন খবরের কাগজ থেকে জানতে পারি। উনি বলেছেন যে রেভিনিউ যেটা একটা 30-32 মাসের সরকার কাজ করার পর তাকে তুলনা করা হচ্ছে 35-40 বছরের সাথে একটা প্রাপ্তবয়স্ক সরকারের সাথে। যদি রেভিনিউ 10 to 12% ভেরি করে, সেই জায়গায় বর্তমানে আমাদের 14 to 15% রেভিনিউ জেনারেট হয়েছে। তার মধ্যে কোভিড-19 একটা মহামারী বিশ্বজুড়ে আমরা আক্রান্ত হয়েছি। তারপর আমাদের এই রেভিনিউ থাকার তো কথা না, মাইনাস হওয়ার কথা ছিল। তারপরেও আজকের দিনে যদি আমরা 14-15% 32 মাস সরকার চালিয়ে আমরা যদি সেটা ধরে রাখতে পারি, আমরা কি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে পারি না এর জন্য? আজকে আমরা যদি বিশ্বের দিকে তাকাই, বর্তমানে বিশ্ব কোন জায়গায় আছে, ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতি কোন জায়গায় আছে, ভারতবর্ষে আমরা বর্তমানে ব্রিটেনকে ছাড়িয়ে 5ম বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ আমরা করতে পেরেছি। আমরা যদি শেয়ার বাজারের দিকে দেখি, 2022 সালে আমরা বেস্ট পারফর্মিং কান্ট্রি হিসেবে আমরা বিবেচিত হয়েছি। 2023 সালে 1 সপ্তাহ আগে নিফটি এবং সেন্সেক্স দেশের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। তার মানে ভারতবর্ষের সামনে রিসেশনের কোনো প্রশ্ন নেই। ভারতবর্ষের অর্থনীতি যথেষ্ট মজবুত। পক্ষান্তরে যে সমস্ত দেশগুলো আজকে আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেগুলো আছে, তারা কিন্তু রিসেশনের ভয়ে তারা ত্রস্ত। তাদের গ্রাফ দিন দিন নিচের দিকে নামছে। গতকালকে টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ বেরিয়েছে, ইন্ডিয়া টু সাপ্রেস ইউএস টু বিকাম ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ইকোনমি বাই 2075। এতে বলা হয়েছে, অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই গোল্ডম্যান Sachs Research, India is expected to overtake the USA and become the world's second largest economy by 2075. As of now, India holds the position of world's 5th largest economy, following Germany, Japan, China and the United States. অনেক বড় রিপোর্ট আছে, এটা টাইমস অফ ইন্ডিয়া দেখলে সেখানে পাওয়া যেতে পারে। আমার তীব্র মতদলের মাননীয় বিধায়ক
আমার ভাই বিশ্ব কিন্তু বলেছে যে আমরা ইউএসএ কে ফলো করতে, আমরা যখন ইউএসএ কে ওভারটেক করতে যাচ্ছি, ভারতবর্ষ যখন বিশ্বকে পথ দেখাচ্ছে, আমাদের অনুকরণের তো প্রয়োজন নেই। আমরা স্টেডিলি ধাপে ধাপে আমরা এগোচ্ছি, আমাদের অর্থনৈতিকভাবে মজবুত আছে, আমরা আরো এগিয়ে যাব। করোনাকে তো অস্বীকার কোনো বিষয় নেই। করোনার সময় কি পরিস্থিতি ছিল আমাদের রাজ্যে, রাজ্যের মানুষ দেখেছে, সবাই জানে যে কার কি ভূমিকা ছিল ডিউরিং করোনা। আজকে আমাদের এত কষ্ট কেন করতে হচ্ছে? বেসিক মৌলিক চাহিদার জন্য আমাদের বর্তমান 65-70 বছর পর আমাদের সেই জিনিসগুলোর উপর কাজ করতে হচ্ছে। মৌলিক জিনিসগুলো কি? জলের জন্য কাজ করতে হচ্ছে। কেন আফটার ইন্ডিপেন্ডেন্স 65 বছর পর জলের জন্য কেন করতে হবে? ঘরের জন্য কেন করতে হবে? শৌচাগারের জন্য কেন করতে হবে আমাদের কাজ? আমাদের তো ফাউন্ডেশন তৈরি থাকার কথা ছিল, একের পর এক বিল্ডিং ওঠার কথা ছিল, সেই জায়গায় বেসিক কাজগুলো আমাদের করতে হচ্ছে। আমাদের বাজেটে বলা হয়েছে যে ভারতবর্ষের বাজেটে বলা হয়েছে এই অর্থবর্ষে আবাস প্লাস লিস্টের আওতায় ত্রিপুরার জন্য অতিরিক্ত 1,30,695টি PMAY ঘর বরাদ্দ হয়েছে। আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। আজকের দিনে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে পাকা ঘরের নিচে রাখার যে পরিকল্পনা নিয়েছেন, এটা অনেক আগে নেওয়া উচিত ছিল। এটা মৌলিক অধিকার, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান। আমাদের বিদ্যুতের লাইন এখন দিতে হচ্ছে, এটা কি রকেট সায়েন্স? 3 বছরে আমাদের সমস্ত জায়গায় পানীয় জল পৌঁছে দেওয়া যাবে? 3 বছরের সরকার, আমাদের 32-33 মাসের সরকার, তার অনেক লিমিটেশন আছে। একটা সরকার, একটা সাম্রাজ্য পতনের পর আরেকটা সাম্রাজ্য তৈরি হতে একটা সময় ট্রানজিট পিরিয়ড লাগে, সময় আমরা পাইনি। তারপরে সরকার কাজ করে যাচ্ছে, আমাদের সাথে তুলনা করা হচ্ছে। আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজ করার মানসিকতা আছে, সরকারের পজিটিভ মাইন্ড আছে বলে আমাদের সরকার কাজ করে যাচ্ছে একের পর এক। আমরা যদি বলি এগ্রিকালচারের দিকে, অনেকে অনেক কিছু বলেছেন এগ্রিকালচার নিয়ে। 2023-24 অর্থ বছরে আমন ধানের উৎপাদনশীলতা বাড়াতে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম প্রকল্পের মাধ্যমে 1,16,000 হেক্টর এলাকার এই প্রকল্পের অধীনে উন্নত চাষাবাদের ব্যবস্থা করা হবে এবং তার জন্য খরচ হবে 10 কোটি টাকা। কৃষি নিয়ে পরিকল্পনা, কৃষি যদি বৃদ্ধি করতে হয় তাহলে আধুনিক টেকনিক লাগবে। তাহলে আমাদের সরকারের কি পরিকল্পনা? পেডি প্রকিউরমেন্ট হচ্ছে, পেডি প্রকিউরমেন্ট করার সাথে সাথে কি করা হচ্ছে? আমাদের রাইস মিল স্থাপন হয়েছে বিগত আমাদের যে কদিন সময় আমরা পেয়েছি। রাইস মিলগুলোর যখন আমাদের সেখানে বসানো হয়েছে, অনেক ইনকাম জেনারেশন সেখানে হয়েছে। সেই রাইসগুলোকে সেখান থেকে যে আমাদের চাল উৎপাদন হচ্ছে সেগুলোকে পিডিএস সিস্টেমে ঢোকানো হচ্ছে। আমাদের কৃষি যন্ত্রপাতি সহজলভ্যতা, আমি বলতে চাই না, আপনারা ইতিহাস দেখুন। 18-র আগে প্রাক্তন কৃষিমন্ত্রী, উনি যখন কৃষিমন্ত্রী ছিলেন, উনি আমাকে একটা কথা বলেছেন, আমার তখন মনে আছে, আমি তখন জেলা সভাপতি, যে কৃষিকে নিয়ে কোনো সময় রাজনীতি করা ঠিক হবে না, তাহলে কৃষি মার খাবে। উনি আমার পিতৃতুল্য, অনেক লার্নেড মানুষ, আমার বয়স থেকে ওনার এক্সপিরিয়েন্স অনেক বেশি। উনি বলেছেন যে মন্ডলের স্লিপ সই লাগে আমাদের সারগুলো দিতে। আমি আবেদন রাখছি, আপনাদের সেখানে নেতৃত্বরা আছে, আপনাদের সেখানে অনেক সোর্স আছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন। আপনি আরকিপুরে খোঁজ নিন, কাকরাবনে খোঁজ নিন, আপনি মাতাবাড়িতে খোঁজ নিন, যে কোনো কৃষককে সার থেকে বঞ্চিত করা হয়েছে কিনা। সেখানে গ্রাম পঞ্চায়েতের যে বীজগুলো, যে সমস্ত আমাদের এগ্রিকালচারের মাধ্যমে যেগুলো বন্টন করা হয়েছে, সেখানকার মানুষ জানতোই না যেগুলো আগে বিগত দিনে আসতো, সেগুলো পঞ্চায়েত থেকে নিচের দিকে যেতই না। আমাদের সরকার আসার পর যে কৃষি সেক্টরে কাজ করার চেষ্টা করেছে, এটা ভাস্ট একটা চ্যাপ্টার, যত কাজ করা যাবে আরো কম হবে। সেখানে কৃষি যন্ত্রপাতির জন্য ট্রাক্টর, হুটার যেভাবে বিগত 5 বছর দেওয়া হয়েছে, সেটা এখন আর নেওয়ার জন্য কোনো লোক নেই। তো সেগুলো কি কৃষি সহায়ক? আমাদের মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা, আমরা এই 32-33 মাসের সরকার প্রায় 10 লক্ষ কৃষককে এই ফসল বীমা যোজনার আওতায় আমরা আনতে পেরেছি।
92,000 কৃষককে 6,30,00,000 টাকা ইন্স্যুরেন্সের কভারেজ করিয়ে পাইয়ে নেওয়া হয়েছে। আমরা যদি একটু পিছনের দিকে দেখি 2016-17, 17-18 কতজন কৃষক এর আওতায় ছিল ফসল বীমা যোজনায়? 23,000। আমাদের 32 মাসের সরকার 10 লাখ লোককে কভারেজের আওতায় এনেছে, আর বিগত 16-17 এবং 17-18 23,000। তাহলে মানসিকতার এখানে ডিফারেন্স আমরা সকলেই বুঝতে পারছি যে কে কৃষি বান্ধব। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কৃষি উৎপাদন বাড়াতে গেলে কৃষিজাত ফসলের বিক্রি থেকে শুরু করে সহায়ক পরিকাঠামো তৈরি করতে হবে। আমাদের গত 30-32 মাসের সরকার ফার্মার্স নলেজ সেন্টার আউট অফ 79 75টা কমপ্লিটেড এবং 4টা অনগোয়িং। প্রাইমারি রুরাল মার্কেট 51টার মধ্যে 29টা কমপ্লিটেড, 22টা অনগোয়িং। রেগুলেটেড অ্যান্ড মিডিয়াম মার্কেট 11টি অনগোয়িং, কাজ চলছে। রুরাল কালেকশন সেন্টার 20টির মধ্যে 20টি কমপ্লিট। সিড প্রসেসিং প্ল্যান্ট 9টির মধ্যে 9টি কমপ্লিট। পোস্ট হারভেস্টিং টেকনোলজি সেন্টার 3টির মধ্যে 3টি কমপ্লিট। 1000 মেট্রিক টন ক্যাপাসিটি রাইস গোডাউন 28টির মধ্যে 3টি অনগোয়িং, 31টি কমপ্লিট। ফার্টিলাইজার গোডাউনের মধ্যে 5টির মধ্যে 4টি কমপ্লিট, 1টা অনগোয়িং। ট্রানজিট গোডাউন 8টির মধ্যে 5টি কমপ্লিট, 3টি অনগোয়িং। 100 এমটি এগ্রি ইনপুট স্টোর 5টির মধ্যে 5টি কমপ্লিট। ভিলেজ লেভেল ফার্মার্স অ্যাডভাইজারি সেন্টার 18টির মধ্যে 12টি কমপ্লিট, 6টির কাজ চলছে। ইনফ্রাস্ট্রাকচার ফার্টিলাইজার ফর সিড মাল্টিপ্লিকেশন ফার্ম 4টির মধ্যে 4টি অনগোয়িং, কাজ চলছে। এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার 9টির মধ্যে 9টির কাজ চলছে। ভিলেজ নলেজ সেন্টার 20টির মধ্যে 20টির কাজ চলছে। নিউ অফিস বিল্ডিং 3টির মধ্যে 3টির কাজ চলছে। সোলার পাওয়ার কুলার চেম্বার 10টির মধ্যে 10টি কমপ্লিটেড। টোটাল প্রজেক্ট কস্ট এগেইনস্ট কমপ্লিটেড ওয়ার্ক 12,628 কোটি টাকা। প্রজেক্ট কস্ট এগেইনস্ট অনগোয়িং ওয়ার্ক 13,799 কোটি টাকা। তার মানে 26,427.66 কোটি টাকা আমাদের সরকার 32 মাসের সরকার কাজ করার চেষ্টা করেছে। এগুলো যদি না থাকে তাহলে আমরা যদি এগ্রিকালচার সেক্টরের দিকে তাকাই, বিগত দিনে আমি বলিনি যে আমি অস্বীকারও করবো না বিগত দিনে কিছু হয়নি, কিছু হবে না, কেন হয়েছে, কিন্তু কতটুকু হয়েছে আর কতটুকু হওয়ার ছিল প্রশ্ন সেই জায়গায়। আজকে কৃষকদের নিয়ে কথা বলা হচ্ছে, কৃষক চিন্তা ভাবনা করা হচ্ছে, কৃষক সভা আমরা দেখেছি। একটা মিনিমাম বিষয় পেডি প্রকিউরমেন্ট, আমরা যদি কৃষি কাজ করার আগ্রহ হারিয়ে ফেলি, আমরা যদি উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পাই, কে কৃষি করবে? 400 টাকা মন ধানের ছিল, 10 টাকা পার কেজি ধান ছিল, আজকে 20 টাকা 35 পয়সা 40 পয়সা, তার জাস্ট ডবল। কয়দিনে? তার মধ্যে করোনা, তার মধ্যে নানান রকম সমস্যা। সেই জায়গায় আমাদের মানসিকতা, সরকারের মানসিকতা, ভারতীয় জনতা পার্টির মানসিকতা কোন জায়গায় আছে যে রাজ্যকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। আগে হর্টিকালচার ডিপার্টমেন্ট আগেও ছিল, 20 কোটি টাকার ফুল বাইরে থেকে কিনতে হতো। বর্তমানে ফুলের কনজাম্পশন কত? হর্টিকালচারের প্রতি নজর দেওয়া হয়েছে কিনা? অনেক বিষয় আছে, সেগুলো যদি আলোচনা হয়, সময় কম দেবেন তাহলে সবগুলো বিষয় আলোচনা করা যাবে না। কিন্তু যারা বলছেন তারাও জানেন যে কোন বিষয়ের উপর আমরা বলছি এবং কেন বলছি। মানুষকে বিভ্রান্ত করে লাভ হবে না। মানুষ দেখছে যে বিগত দিনে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে। আমি যদি হেলথ নিয়ে বলেছেন, হেলথ নিয়ে যদি আমি বলি, আমি বলেছি প্রথমে যে বেসিক জিনিসের উপর কাজ করতে হচ্ছে। দেখুন 2013-23-24 অর্থ বছরে মৌলিক স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে 30 কোটি টাকা ব্যয় করে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করতে হবে। 55 কোটি টাকা ব্যয় তার জন্য, 30 কোটি টাকা ব্যয় তার জন্য করা হবে। উপস্বাস্থ্য কেন্দ্র মানে কি? মানে প্রাইমারি যে সাব সেন্টারগুলো আছে, এই সাব সেন্টারগুলো এখন কেন তৈরি হবে? এই সাব সেন্টারে কি হয়? আমরা আগে যদি দেখি 18 আগে ম্যালেরিয়াতে গিরিবাসীদের মৃত্যুর মিছিল বইতো। আমরাও দেখেছি পত্রপত্রিকায় ম্যালেরিয়াতে প্রচুর লোক মারা যাচ্ছে।
এই সাব সেন্টারগুলো কেন কেন তৈরি করা হয়নি বিগত দিনে? সাব সেন্টারগুলোতে এখন কি করা হচ্ছে? যারা সেই সাব সেন্টারগুলোতে সিএইচও রিক্রুট করা হয়েছে, কমিউনিটি হেলথ অফিসার, তার এনএচএম এর মাধ্যমে তারা কি করছে? সেখানে ম্যালেরিয়ার টেস্ট প্রতিনিয়ত করছে। সেখানে কি করা হচ্ছে? আমাদের ভারতবর্ষে 57% এনিমিক পেশেন্ট, আমাদের মায়েরা, তাদের এজ গ্রুপ বিটুইন 19 to 49, মানে রক্তাল্পতায় তারা ভোগেন। গিরিবাসী যারা আছেন, আমাদের জনজাতি মা বোনেরা, তারা টেস্ট বেশি করান না। এই যে সাব সেন্টারগুলো, তার মাধ্যমে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে টেস্ট করানোর জন্য পদক্ষেপ সরকার নিয়েছে। সেখানে জনপ্রতিনিধি যারা আছেন তাদেরও সচেতন থাকতে হবে। ব্রহ্মছড়া সাব সেন্টার, মাতাবাড়ি বিধানসভার, আমি গেছি সেখানে গিয়ে বললাম যে হিমোগ্লোবিন টেস্ট সেখানে করা হবে, সেখানে ডেঙ্গু টেস্ট করা হবে, সেখানে ম্যালেরিয়া টেস্ট করা হবে। পাশাপাশি রিয়েজেন্টের দাম তো বেশি না, আপনারা কিডনি ফাংশন টেস্ট সেখানে করতে পারেন, লিভার ফাংশন টেস্ট সেখানে করতে পারেন। তাহলে গ্রামের মানুষকে শহরে ছুটে যেতে হবে না, তাহলে সেখানে তারা পরিষেবাটা পাবে। আমাদের যদি প্রাইমারি হেলথ সেন্টারে যদি আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারি, তাহলে আমাদের প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে লোক কম আসবে, কম সমস্যা নিয়ে আসবে, সিএসসি গুলোতে কম আসবে, মহকুমা জেলা হাসপাতাল কম আসবে, আলটিমেটলি জিবিতে কম আসবে। এই বেসিক জায়গায় যদি আমরা আগে যদি কাজ করা হতো, তাহলে রাজ্যের পরিস্থিতি অনেকটা সুখকর থাকতো। বিল্ডিং হাসপাতাল বানিয়েছেন, লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় তৈরি হয়েছে, কিন্তু আমরা করোনার সময় কিন্তু এটা আমরা বলতে শুনিনি আপনাদের। তখন আপনারা কি বলেছেন? যে স্বাস্থ্য ব্যবস্থা ফেলিওর, রোগী মারা যাচ্ছে। এই জঞ্জাল কে তৈরি করেছিল? আর যখন অক্সিজেনের প্রয়োজন ছিল 23টা মহকুমাতে, একটি অক্সিজেন প্ল্যান্ট ছিল না। 23টা মহকুমাতে আমাদের এই 30 মাসের শিশু সরকার, সেখানে 23টি আমাদের অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে হয়েছে। যে ভয়ানক পরিস্থিতি তখন ছিল, তখন কিন্তু পুরো ব্লেমটা সরকারের উপর দেওয়া হয়েছিল। তখন কিন্তু এই কথাটা বলা হয়নি যে হাসপাতাল আমরা তৈরি করেছি। এই হাসপাতালগুলো আমাদের সময় তৈরি। গোমতী জেলা হাসপাতাল অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে। স্পিকার মহোদয়, যদি একবার সেখানে যাওয়া হয়, আপনারা তখন দেখবেন সদ্য প্রসব করা শিশু যে এনভায়রনমেন্ট, আপনি সেখানে রোগী অসুস্থ হয়ে যায় বলতো, আমাদের সরকার আসার পর 45টা এসি কিনে সেগুলোতে ফিক্স করা হয়েছে। সেন্ট্রাল এসি, পুরো আমাদের হাসপাতাল সেন্ট্রাল এসির কায়দায় বানানো হয়েছে, কিন্তু সেখানে ভেন্টিলেশনের কোনো জায়গা নেই, অথচ সে এসি নেই। তাহলে রোগীরা কিভাবে সেখানে থাকবে? কি পরিস্থিতি সেখানকার, কিভাবে সেটা তৈরি হয়েছে, কোন বাস্তুকার তৈরি করেছে, কেন তাকে ইউসি দেওয়া হয়েছিল? এগুলো যদি প্রশ্ন আসে, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। আরো বলা হয়েছে আমাদের ডাক্তার সংখ্যাল্পতা আছে, সেটা সত্যি কথা। রিক্রুটমেন্টের জন্য সরকার চেষ্টা করছে। এ রাজ্যের ছেলেমেয়েরা যদি এ রাজ্যে ডাক্তার না হয়, তাহলে আমাদের দুঃখ কোনদিনও মিটবে না। এজিএমসিতে পিজি কোর্সের জন্য আগে 25টি আসন ছিল, সেটা বাড়িয়ে 79 করা হয়েছে। এটা আমাদের বলছে দিশাহীন বাজেট। এই যে আমি বলছি, সেগুলো কি দিশাহীন মনে হচ্ছে? আমাদের এক একটা পরিকল্পনার পেছনে আমাদের কোনো না কোনো রিজন আছে, এবং সেগুলো পজিটিভ দিকে। আজকে আমাদের এই রাজ্যে যখন পিজি কোর্স পড়ে বেরোবে, এ রাজ্যে যখন চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে, এই রাজ্যে যখন তারা রিক্রুটমেন্ট হবে, তারা এই রাজ্যে আমাদের এখন গাইনোকোলজিস্টের প্রচন্ড অভাব। আমাদের এখানে এমডি ফিজিশিয়ান বাদে বাকি সবগুলো ডিপার্টমেন্টের অভাব। এখন 1 থেকে 2 বছরের মধ্যে সমস্ত ডাক্তাররা যখন পাশ করে বেরোবে, তখন তাদের এঙ্গেজমেন্ট দেওয়া হবে, ডাক্তার সংখ্যা মিটবে। আর একটা বড় অংশ আমাদের সরকার এবার নতুন করে সেই জায়গায় বার লাগিয়েছে যে সবাই পিজি পড়তে চলে গেছে, প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে। সেখানে কোনো বার ছিল না, যার ফলে কি হয়েছে, প্রাইমারি হেলথ সেন্টারগুলো খালি হয়ে গেছে। সেখানে আবার ডাক্তার কিভাবে রিক্রুট করা যায় সে প্রসেস চলছে। তো আমাদের একটা দিশাতে আমরা চলছি। আমি ধন্যবাদ জানাবো এই জনকল্যাণমুখী বাজেট এবং 1756 কোটি টাকা আমাদের হেলথ সেক্টরের জন্য রাখা হয়েছে, এবং মহারানী পিএসসি কে সিএসসি তে উত্তীর্ণ করার জন্য এখানে প্রাবধান রাখা হয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রীকে। আমি যদি বলি, অভিষেক বাবু কন্ট্রোল টাইম, নতুন মানুষ 5টা মিনিট সময় দেন না, আমরা তো এক্সপিরিয়েন্সও নাই, বালা কই না খারাপ কইটাও বুঝি না। ভালোই। আরেকটা বিষয় আমরা যদি বলি যে জনজাতি, আমার এরিয়াতে প্রায় 14,700 মতো জনজাতি ভোটাররা আছেন। সেখানে মালসাধু থেকে ডুকসিন একটা জায়গা আছে। আমাদের বেসিক ব্যক্তিগতভাবে আমি এমএলএ হওয়ার পর বেসিক আমার ইন্টেনশনটা যে ওই জায়গাটাকে কিভাবে আরো বেশি ডেভেলপ করা যায়। সেখানে 70 বছরে কোনো ডিএম যায়নি,
সেই গ্রামে। তো আমরা সেদিন ভিজিটে গেছি, মাল সাধু থেকে শুরু করে বুকসিনে যোগাযোগের জন্য তাদের 14-15 কিলোমিটার ঘুরে আসতে হতো, অথচ এটা মানে হাফ কিলোমিটারও হবে না, সেটা নতুন রাস্তা তৈরি করতে হবে। তো রেগার কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা ডিএম সহ ভিজিট করে অলরেডি সেখানে সেটা রাস্তা করার একটা প্রাবধান বেরিয়েছে, ইতিমধ্যে কাজ শুরু হবে। তো জনজাতিদের কল্যাণের জন্য আমাদের তো সচেষ্টতা আছে এবং আমরা চাই সেই জায়গাটা আরো বেশি ডেভেলপমেন্ট হোক। কিল্লা বলুন বা আমাদের জেলাতে যতগুলো আছে, কমপিতে কাজ কিছু কম হয়েছে ডিউ টু বিভিন্ন রকম কারণে, নাহলে অন্য জায়গাগুলোতে চেষ্টা করা হয়েছে বিগত 30-32 মাসের যে সরকার ছিল সেই সরকারের মাধ্যমে। মুখ্যমন্ত্রী রাবার মিনি মিশন প্রকল্পে 9,517 জন জনজাতি সুবিধাভোগী উপকৃত হয়েছেন। 8,400 হেক্টর এলাকা রাবার গাছ লাগানো হয়েছে। আগামী 2 বছরে জনজাতি রাবার উৎপাদনকারীদের জন্য 27.50 কোটি টাকা ব্যয়ে 50টি স্মোক হাউস তৈরি হবে। এই বিষয়টা কেন বললাম, আমি বলেছি বারবার বেসিক জিনিসগুলোর উপর আমাদের কাজ করতে হচ্ছে। রাবারের সম্ভাবনা অনেকদিন আগেই ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে। এবার কেন এরকম অবস্থা হয়েছে, তার কারণ কি? তার কারণ এই রাবার যে উৎপাদন হতো, একটা সময় আমরা দেখেছি যে 230, 250, 270 টাকা পর্যন্ত রাবারের রেট ছিল। সাডেনলি রাবারের রেট কমে গেল। কমে কত হলো? প্রথমে 150, 120, 100, 80-90 টাকা পর্যন্ত রাবার চলে এসছে। রাজ্যের রাবার চাষিরা তখন ভাবলো যে রাবার চাষ করা যাবে না, অনেকে রাবার গাছ কেটে অন্য গাছ পর্যন্ত লাগানো শুরু করেছে। তার কারণ কি? তার কারণ রাবারের মার্কেটকে মনোপলি রেগুলেট করা হতো। কে রেগুলেট করতেন? মণিমালা। মণিমালা কোথাকার কোম্পানি? কেরালার কোম্পানি। সেটাকে দিদেন গভর্নমেন্ট মণিমালাকে সেই জায়গাটা করে দিয়েছে, যার ফলে পুরো মার্কেট মণিমালা এখানে রেগুলেট করতো, যার ফলে রাবারের দাম কে ঠিক করতো? মণিমালা ঠিক করতো। 80 হবে না 70 হবে। সেখানে যে রাবার গাছ টেপিং এর জন্য যে বাটি লাগে, নলি লাগে, হ্যাঙ্গার লাগে, সমস্ত কিছু সাপ্লাই করতে হতো মণিমালা। আমাদের রাজ্যের রাবার সমস্ত ইনকাম চলে যেত কেরালাতে, এবং সেগুলো অন্য কোনো কম্পিটিটর এখানে থাকার কোনো প্রশ্নই নেই। আমাদের সরকার আসার পর এটাকে প্রথম ব্রেক করা হয়েছে। ডিএস গ্রুপ এশিয়ার বৃহত্তম রাবার বেস গ্রুপ, সেই গ্রুপ এখান থেকে চলে যেতে হয়েছে। এশিয়ার বৃহত্তম বলা যায়, রাবারের সুতা থেকে শুরু করে বিভিন্ন প্লাস্টিক অনেক কিছু তারা তৈরি করতো। কেন তারা চলে গেল? আমাদের সরকার আসার পর তাদেরকে আবার আনা হয়েছে, ডিএস গ্রুপ এখন খুলেছে। আমাদের আইএসএনআর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রাবার ইন্ডাস্ট্রি নতুন করে, আগে দুটো ছিল, এখন রামকৃষ্ণ, এবিএম, হিমা, মালায়া, পিলাপল্লী, এগুলো নতুন করে হয়েছে। এবার আমাদের সরকার আসার পর কি করা হলো? সেই জায়গাটাকে ভাঙা হলো। ভেঙে আমাদের টিএলপিএল ত্রিপুরা লেটেক্স প্রাইভেট লিমিটেড এবং বাইরে যারা ট্রেডিং করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হলো। যার ফলে কি হলো? আজকে বর্তমানে রাবারের যে রেট, ডিউ টু মণিমালার মনোপলি ব্রেক করা হয়েছে বলে এটা সম্ভব হয়েছে। এখন বাইরে থেকে যে কোনো কেউ রাবার কিনতে পারে, যার ফলে আজকে রাবার 130, 40, 50 টাকা আমরা পাচ্ছি। তাহলে এই যে শিল্প সম্ভাবনা হচ্ছিল, এটা যখন পেছনের দিকে যাচ্ছিল, দিদেন গভর্নমেন্টের কি পলিসি ছিল? আমরা কিন্তু তখন শুনিনি কোনো পলিসি অ্যাডাপশন করতে তৎকালীন সময়। আজকে আমি টিআইডিসির চেয়ারম্যান, ওনার সাথে কিছুদিন আগে কথা হচ্ছিল যে এখানে যে বুজ্জংনগরে যে জায়গা আছে, সেখানে আরো জায়গা, এখানে জায়গা হচ্ছে না, আর একটা জায়গা লাগবে, সেটা সাউথ ত্রিপুরা বা গোমতীতে করতে চায়, কারণ সেখানে রাবার পার্ক তৈরি হবে, আরো অনেক রাবারের কোম্পানি এখানে আসতে চাইছে। তো এটা খুশির খবর, চেষ্টা আমরা করছি। শান্তির বাজারে জায়গা দেখা হয়েছে, বা আমিও বলেছি যে গোমতীতেও আছে, যদি জায়গা দেওয়া আছে সেখানেও দেওয়া যেতে পারে। তো এই যে পরিকল্পনা, যে বলছে দিশাহীন বাজেট যদি হয়, তাহলে মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে আরো আমার রাবার উৎপাদন, একটা 35 বছর পর রাবার গাছগুলো কাটতে হবে, কাটলে পরে সেই কাঠগুলো কি হবে? আমাদের রাবার উডের মাধ্যমে নতুন নতুন ফার্নিচার তৈরির জন্য অলরেডি বুজ্জংনগরে ফ্যাক্টরি খোলা হয়েছে, এবং আরো অনেক বিনিয়োগকারীরা তারা আসতে চাইছে। তাহলে আমরা দিশায় আছি না বেদিশায়, সেটা আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন, আর প্রেস মিডিয়ার যারা আছে তারা বলতে পারবে যে সরকার কি দিশাহীন বাজেট করেছে না দিশাযুক্ত বাজেট করেছে। আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যিনি কৃষিমন্ত্রী আছেন ওনাকে। একটা কথা বলতে শুনেছি যে সমস্ত কিছুর উপর, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সমস্ত কিছুর উপর
ট্যাক্স বাড়ানো হয়েছে। একটা জিনিস বুঝতে হবে, আগে অনলাইন ছিল না, আগে অফলাইন কাজ কারবার হতো। তখন কি হতো, ট্রান্সপোর্ট অফিসগুলোতে ঘুঘুর বাসা ছিল এবং দালাল চক্র সেটাকে কন্ট্রোল করত। অনলাইন যদি হয়, দিল্লি থেকে সেটা রেগুলেট হয়। এবার আমার ফিটনেস চলে গেলে পার ডে আমার ফাইন লাগে, ফাইন লাগলে যদি আমার 10,000 দিতে হবে। আগে কি হতো, 50,000 ফাইন হলো, যেহেতু এটা অনলাইন ছিল না, অফলাইন ছিল, সেটাকে কমিয়ে করা যেত। শুধুমাত্র প্রাইভেট কার বাদে অটোতে কোনো ট্যাক্স লাগানো হয়নি। যে স্মল ক্যারিয়ার গাড়িগুলো যেগুলো আছে, যেগুলো পণ্য পরিবহন করে, সেগুলোর উপর কোনো ট্যাক্স লাগানো হয়নি। ট্যাক্স বাড়ানো হয়েছে প্রাইভেট কারের উপর। যার সামর্থ্য আছে, যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তারাই তো প্রাইভেট গাড়িগুলো কিনছে, তো তারা ট্যাক্স দেবে না। তো কিভাবে ট্যাক্স না এলে আমরা কিভাবে চলবো, সরকার কিভাবে চলবে? তো সেই জায়গায় যে বলা হয়েছে সমস্ত কিছুর উপর ট্যাক্স বাড়ানো হয়েছে, সে কথাটা সম্পূর্ণ সত্য না। আরেকটা বিষয় আমি বলছি যে পঞ্চায়েত একটা সুন্দর, পঞ্চায়েতে বিভিন্ন দপ্তরের উন্নয়ন এবং মৌলিক পরিষেবা সংক্রান্ত বিষয়ে জনগণের অভিযোগের দ্রুত এবং ফলপ্রসূ নিরসনের লক্ষ্যে আমার সরকার নামক একটি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন পোর্টাল চালু করা হয়েছে। বিগত দিনে পঞ্চায়েত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল কি ছিল না, রাজ্যের মানুষ, প্রেস মিডিয়া সকলে জানে। যদি ব্রাঞ্চ বা ওই জায়গার লোক চাইতো, গ্রাম পঞ্চায়েতের লোক চাইতো, তখনই আমি পঞ্চায়েতে যেতে পারতাম, নাহলে আমি পঞ্চায়েতে কোনো কিছু জিজ্ঞেস করার আমার কোনো অধিকার ছিল না। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি আমার সরকার এই পোর্টালের মাধ্যমে যদি কেউ অভিযোগ করে, সেটা আমি নিজেও দেখেছি, অভিযোগ করার পর সাথে সাথে সেখান থেকে মুখ্যমন্ত্রী অফিস থেকে ফোন যাচ্ছে। তাহলে আমি কি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো না এই ট্রান্সপারেন্সি আনার জন্য? তার এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী সমপেশু। রাজ্যের মানুষ আগে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলে কি রকম পরিস্থিতি ছিল সেটা সকলে জানে। উনি প্রতিদিন মানুষের সাথে, মানে একটা নির্দিষ্ট সময় সপ্তাহের সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা সমাধান করছে। এই যে আমার সরকার ওয়েব পোর্টাল, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, আমরা কি ধন্যবাদ জানাবো না? আমাদের পিডিএস সিস্টেমে মশলা চালু করা হয়েছে। আমি মাননীয় বিধায়ক এবং পার্লামেন্টারিয়ান জিতেন বাবুকে বলবো একটা জিনিস। উনি বলেছেন যে এই জিনিসটা নিলে, এই জিনিসটা না নিলে এই জিনিসটা পাওয়া যাবে না। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, থাম্ব ইমপ্রেশনের মাধ্যমে যখন আমরা পিডিএস সিস্টেম চালু হয়েছে, তখন কিন্তু আগে কি হতো, 20 তারিখের পরে যে কোনো জায়গায় রেশন পাওয়া যেত না, রেশন শেষ। এবার শেষ 2 মিনিট। এবার আমাদের সরকার আসার পর ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু হয়েছে। থাম্ব ইমপ্রেশনের মাধ্যমে আমাদের জিনিসপত্রগুলো আমাদের পাচ্ছে, কোনোভাবে 2 নম্বরই করার কোনো রকম বিষয় নেই। এই জায়গাতে আমাদের সরকার এখন কি হচ্ছে, মশলা পর্যন্ত দেওয়া হচ্ছে। জানলে আপনারা খুশি হবেন, সিস্টার গুঁড়ো মশলা অলরেডি 10 টাকা কম করে নতুনভাবে মার্কেটে তারা লঞ্চ করবে। মশলার যে দাম আছে তার থেকে 10 টাকা করে, কারণ পিডিএস সিস্টেমে দিচ্ছে। তাহলে সারা রাজ্যের মানুষের কত বড় উপকার হয়েছে সরকারি সিদ্ধান্ত নেওয়ার জন্য। আগে 68,000 ভুয়ো রেশন কার্ড আমাদের সরকার আসার পর আইডেন্টিফাই হয়েছে। 5 কোটি টাকার উপরে প্রতি মাসে সেই মালপত্রগুলো কোথায় যেত, সেটাকে ব্লক করা হয়েছে। রেশন শপের মাধ্যমে চিনি পাওয়া যেত না, আগে মুসুর ডাল পাওয়া যেত না, সয়াবিন থেকে শুরু করে গণবন্টন ব্যবস্থাকে ডোর স্টেপে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমাদের সরকার নিয়েছে। এটা কি দিশাযুক্ত না দিশাহীন, এটা রাজ্যের মানুষ বলবে আগামী দিন। হ্যাঁ না, সেটা অন্য বিষয়। তো আমি আরেকটা বিষয়, ট্যুরিজম। আমাদের যেহেতু ত্রিপুরা পার্বত্য রাজ্য, আমাদের ইনকাম জেনারেশনের বিষয় থাকলে এগ্রিকালচার থাকবে, এআরডি থাকবে, ট্যুরিজম থাকবে। ট্যুরিজমে বিগত দিনে কি পরিস্থিতি ছিল, বর্তমানে ট্যুরিজমের কোন দিকে এগোচ্ছে, ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আগে ডুম্বুর নিয়ে এত হইচই হচ্ছে, আগে ডুম্বুর যেতে কি পরিস্থিতি ছিল, বর্তমানে 53 কোটি টাকা খরচ করে ডুম্বুরে যে রাস্তা তৈরি করা হচ্ছে, যার ফলে সেখানে আমাদের পর্যটকরা যাচ্ছে। রাজ্যে 35,000-এর বেশি বিদেশি পর্যটকরা আসছে। মাতারবাড়ির সমুদ্রায়নের জন্য যে পরিমাণে যেভাবে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাতারবাড়িকে যেভাবে হাইলাইট করা হয়েছে, আজকের দিনে অনেক বেশি পর্যটক আমাদের আসছে। শনি রবিবারে যদি মাতারবাড়িতে গেলে বোঝা যায় যে কি পরিমাণে মানুষ আসছে। এবং সেখানে মাতারবাড়ি চত্বরে পার লিটার দুধ 80 টাকা করে বিক্রি হচ্ছে।
সেখানে আমরা প্ল্যান করেছি, মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রণজিৎ মন্ত্রী ওনার সাথেও কথা হয়েছে, আমরা ডায়েরি ফার্ম কিভাবে করে দেওয়া যায় সেখানে, কারণ এর ভবিষ্যৎ অনেক বেশি, যে পরিমাণ ক্ষীর বর্তমানে লাগছে তার 3 গুণ ক্ষীর আগামী দিন লাগবে। তো সেখানে আমাদের এই এয়ারটেলের মাধ্যমে যদি আমরা সেখানে একটা মানুষকে যদি আমরা গরু দেই বা আমরা ফার্ম করি, তাহলে সেটা কাজে লাগবে। এটা কেন হচ্ছে? প্রসাদ প্রকল্পের মাধ্যমে যদি এই চিন্তা ভাবনা না আসতো তাহলে তো এটা কোনোদিনও সম্ভব হতো না। আর মাতার বাড়ির পজিশন কি ছিল আপনি জানলে অবাক হবেন। মাতার বাড়ির ভোগ নির্মাণ করতে আগে 150টা সিলিন্ডার লাগতো, 150 সিলিন্ডার। বর্তমানে কটা সিলিন্ডার লাগে জানেন? আর 18 লাগে, আর এখন 15টা সিলিন্ডার লাগে। মাকে পর্যন্ত ছাড়েনি। ফুল বেলপাতার বিল দিয়ে 8 থেকে 9 লক্ষ টাকা প্রতি মাসে নিয়ে যেত। কোন রকম হিসাব ছিল না, কোনো রেজিস্টার ছিল না। এই ছিল পরিস্থিতি। আমি যে কথাগুলো বলছি অন রেকর্ড, আপনারা সবার সব জায়গায় লোক আছে, আপনারা খোঁজ নেবেন কথাগুলো মিথ্যে বলছি কি সত্যি বলছি। আর আগে 150 সিলিন্ডার লাগতো কিনা, বর্তমানে 15টা সিলিন্ডার। কোথায় 150 আর কোথায় 15? এভাবে সব জায়গায় সারা সবাই সারা রাজ্যের মানুষ দেখছে। এবং আমার একটা আবেদন থাকবে যে এই সদন যেটা চলছে, আমরা অনেক কিছু নতুন এসছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আগামী দিন যেন কথাবার্তা হবে, আলোচনা হবে, কিন্তু পজিটিভটা পজিটিভ বললে ভালো লাগে। নাইলে একটা পজিটিভ সারাদিন আমরা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করবো, পরবর্তী সময় দেখবো যে সবটাই নেগেটিভ হচ্ছে, তাহলে নিজেরও গতি কমে যায়। আমি আহ্বান জানাবো ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ ত্রিপুরা, সবাই মিলে একসাথে পজিটিভ জিনিসগুলো পজিটিভ বলে কিভাবে এগিয়ে যাওয়া যায় সে লক্ষ্যে যেন আমরা সকলে মিলে কাজ করি। এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি রাখছি। নমস্কার সকলকে। সবাইকে আনলিমিটেড টাইম বলতে দেবেন, কারণ হি হ্যাজ স্পোকেন। আমি ওনাকে ডিস্টার্ব করতে চাইনি। 31 মিনিট উনি বলেছেন, সবাইকে একইভাবে সুযোগ দেবেন, আমরা বসবো। We have no problem. All will speak for unlimited time. Leader of opposition, 3 times you tried to stop me, and I had to break my speech. 46 minutes আমি বলেছি, সবাই যদি এভাবে বলে, let allow, please allow, you have to allow. চেষ্টা হবে। হ্যাঁ, মাননীয় সদস্য দীপঙ্কর সেন। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, বাজেট অধিবেশন, আমাদের এই বাজেট অধিবেশনটা এটা একটা রেকর্ড। তার কারণ হচ্ছে ত্রিপুরার ইতিহাসে 4 দিনের বাজেট অধিবেশন আগে কখনো হয়নি। ভারতবর্ষ কোথাও হয়েছে কিনা সন্দেহ আছে। কথা বলা নিয়ে বারবার বাধা আসছে, কম সময়ে কথা বলার জন্য বলা হচ্ছে বারবার। কিন্তু একটা বাজেট অধিবেশন বছরের একবার, এটার দিকে সারা রাজ্যের মানুষ তাকিয়ে থাকে। সেদিক থেকে আমার অনুরোধ হচ্ছে, এই রাজ্যে 2003 সালে 16 দিন বাজেট হয়েছে, 2018 সালেও 12 দিনের বাজেট হয়েছে। 5 দিনের বাজেট করতেই হয়, সেটাকেও ব্রেক করা হয়েছে। কাজে আমার অনুরোধ থাকবে যে এই বাজেট কালকে শেষ হবে, কিন্তু এটা শেষ না করে মাঝে 7 দিন সময় দেওয়া হোক। প্রত্যেক বিধায়ক সবাই কথা বলতে পারেনি, তাদের লিখিত ভাবে তারা সেখানে জানাক, তার ভিত্তিতে বিজনেস কমিটি বসুক, বিষয়গুলো নিয়ে ডিসকাস হোক। সেই জিনিসটা নিয়ে 7 দিন পরে আবার 3 দিনের বাজেট এক্সটেন্ড করা হোক। তাহলে পরেই পূর্ণাঙ্গভাবে সবাই কথা বলার সুযোগ সেখানে পাবে। এই বাজেটটার ভেতরে অনেক বেশি কথা বলার সুযোগ হবে, ত্রিপুরা রাজ্যের মানুষের কথাগুলো সেখানে মধ্যে আসবে। সেই জন্য আমি বলবো যে এই বাজেটটাকে সেখানে মধ্যে এক্সটেন্ড করার জন্য। বাজেট এখানে এসছে কেন্দ্রীয় প্রকল্প, 70% কেন্দ্রীয় প্রকল্পে ভরা, 30% এখানে আছে যেগুলোর মধ্যে রাজ্যের কথা সেখানে মধ্যে বলা হয়েছে। আমরা যেটা দেখেছি যে ত্রিপুরা রাজ্যের 1/3 মানুষ হচ্ছে উপজাতি জনজাতি অংশের মানুষ, কিন্তু এখানে আমরা দেখলাম বরাদ্দ 2.7% মাত্র বরাদ্দ সেখানে করা হয়েছে। জনজাতি বলে সবাই চোখের জল ফেলছেন। একেবারে কথা বলার সময় নাভির থেকে টান মেরে সেখানে মুখ দিয়ে মধুর ভাষায় আমরা তাদের জন্য দরদ সেখানে মধ্যে দেখাচ্ছি। 1/3 মানুষ ত্রিপুরা রাজ্যে। বাজেটটা কত? 2.7%। হ্যাঁ, আগের কথা বলা হচ্ছে 35 বছরে এডিসি আমরা গঠন করেছি। উপজাতি এলাকায় রাস্তা ছিল না, আমরাই রাস্তা নিয়ে গেছি। উপজাতি এলাকায় বিদ্যুৎ ছিল না, আমরাই বিদ্যুৎ নিয়ে গেছি। উপজাতি এলাকার উন্নয়ন আমরাই করেছি। উপজাতি এলাকার সেখানে মধ্যে এই স্ট্রাকচার তৈরি করা
আমরাই সেখানে করেছি। উপজাতির ঘরে শিক্ষা, উপজাতির ঘরে চাকরি, হ্যাঁ ত্রুটি আমাদের ছিল, হ্যাঁ ত্রুটি থাকতে পারে, আমরা সব কাজ করে দিয়েছি, আমরা এই কথা বলি না, কিন্তু এই কথা প্রসঙ্গে সেখানে মধ্যে বলছি উপজাতি এলাকায় স্বশাসিত জেলা পরিষদ বিদ্যুৎ নেওয়া, একচালা ঘরে যেখানে থাকতো সেখানে অন্তত টিনের ঘর দেখানো, মাডওয়াল দেখানো, বামফ্রন্ট সরকার সেখানে মধ্যে দেখিয়েছে। আমরা জোরের সঙ্গে সে কথাটা সেখানে মধ্যে বলতে পারি। কাজে সেদিক থেকে উপজাতি অংশের মানুষ এটা মানতে পারছেন না। এখানে ওরাও বলেছেন যে প্রতিনিধিরা সেখানে আছেন, কয়েকজন আছেন হয়তো তারা সেখানে তাদের পক্ষে কথা বলছেন, কিন্তু অধিকাংশ উপজাতি অংশের মানুষ সেখানে মধ্যে এই বাজেটটার বিরুদ্ধে সেখানে কথা বলেছে। কিভাবে সম্ভব 1/3 মানুষের জন্য 2.7% মাত্র সেখানে মধ্যে বরাদ্দ? এটা হতে পারে না, বাজেটে এটাকে সংশোধন করা দরকার, এটা আমি সেখানে মধ্যে মনে করছি। মাননীয় বিধায়ক কিশোর বর্মন মহোদয় সেখানে মধ্যে বলেছেন যে লোন ছিল 15,000, এটাকে আমরা 27,000-এ করেছি। এখন এটা কি গর্বে বাজেটে? এটা কি গর্বে? আমরা এটা বলতে চাই যে এখানকার এই বাজেটের ভেতরে বাজেট বৃদ্ধি হয়েছে, প্রচুর টাকা খরচা করা হচ্ছে, এটা বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। ডাবল ইঞ্জিন তো উন্নয়ন কোথায় দেখছি? কোথায় দেখেন তো চারিদিকে যে উন্নয়নগুলো সেখানে মধ্যে দেখছেন, সেই সমস্ত উন্নয়নগুলো বামফ্রন্ট সরকারের সময়। অস্বীকার করতে পারবেন? এখানে মধ্যে বলছেন 18 সালের আগে কিছুই হয়নি, কিছুই হয়নি। 18 সালের আগে ত্রিপুরা রাজ্যে কটা জেলা ছিল? আজকে 8টা জেলায় কে পরিণত করেছে? হাসপাতাল কটা ছিল? আজকে এই বড় বড় হাসপাতাল ইমারতগুলো কে তৈরি করেছে? সেখানে বামফ্রন্ট সরকার করেছে। জাতীয় সড়ক কে করেছে? বামফ্রন্ট করেছে। রেল কে এনেছে? বামফ্রন্ট সরকার সেখানে এনেছে। ডিএম অফিস থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে কিছুই দেখেননি। 18 সালের বামফ্রন্ট সরকার কোনো কাজ সেখানের মধ্যে করেনি। এই বড় বড় ইমারত গুলো আছে, দেখাক একটা বড় ইমারত যে কাজটা আমরা সেখানের মধ্যে করেছি। কই করতে পারলেন না তো। হাসপাতালের কথা বলা হয়েছিল, এইমস কাটিং এর সেখানে হাসপাতাল হবে। আমরা খুশি হয়ে গিয়েছিলাম যে আমাদেরকে সেখানের মধ্যে চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না, অন্তত ত্রিপুরাতে আমরা সেটা করতে পারবো। সবচেয়ে বড় গর্ব হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন ডাক্তার, শুধু ডাক্তার না, তিনি প্রফেসর। কাজে সেই দিক থেকে ত্রিপুরা রাজ্যে এইমস ক্যাটাগরির একটা হাসপাতাল হলে পরে ত্রিপুরা রাজ্যের 17টা মানুষকে সেখানে চিকিৎসার জন্য বাইরে ছুটে যেতে হবে না। সেখানে কই করে দেখাতে পারলেন না তো। একটা তো ইমারত তৈরি করে দেখাতে পারতেন, যে এই ধরনের একটা বড় ইমারত আমরা তৈরি করেছি। শুধু 18 সালের আগে কেউ কিচ্ছু করিনি, আমরা কিছুই করিনি। ঠিক আছে, আপনারা নতুন নতুন প্রজেক্ট করছেন, সিদ্ধান্ত নিয়েছেন, স্বাগত জানাবো। আপনারা উন্নয়ন যদি করে থাকেন, কেন স্বাগত সেখানে জানাবো না? কিন্তু 18 সালের আগে আমরা কিছুই সেখানে মধ্যে করতে পারিনি, কোনো কিছুই সেখানে মধ্যে হয়নি। আমি সেই জন্যই বলছি, যেখানে দাঁড়িয়ে আমরা বলছি 18 সালের আগে কিছুই হয়নি, এই নতুন বিধানসভা ভবনটা পর্যন্ত সেই সময় তৈরি করা, হাইকোর্ট থেকে শুরু করে সবকিছু বামফ্রন্ট সরকারের সময় আমরা সেখানে মধ্যে তৈরি করেছি। আমরা এই কথাটা বলতে চাই। বললেন সেখানে মধ্যে 2018 পরে আমরা এই কাজগুলো করিনি, আপনারা এসে 6 বছরের ভেতরে তার 10 গুণ কাজ করেছেন, আপনারাই সেখানে বলার চেষ্টা করছেন। ভোটের রেজাল্টটা কি? 40% ভোট নিয়ে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কোনোদিন সরকার হয়েছে? কেন ভোট দিল না মানুষ? এত উন্নয়ন যদি করে থাকেন, মানুষের স্বার্থে, জনজাতি থেকে শুরু করে সবার স্বার্থে যদি কাজ করে থাকেন, 40% ভোট নিয়ে কেন সরকার করতে হচ্ছে? ত্রিপুরার ইতিহাসে আর কেউ কোনোদিন করেছিল? 45টা আসন থেকে কমে এখন 33টা আসনে কেন এসছে? আপনারাই বারবার বলছেন উপজাতিদের থেকে একটি আসনও আপনারা আনতে পারেনি। হ্যাঁ, আমাদের ভোট দেয়নি, আমরা পাইনি উপজাতির ঘরে আসন, আমরা পাইনি, আমরা স্বীকার করছি। কিন্তু আপনাদের ভোট কেন 40% এলো? একটা সেখানে মধ্যে বলতে পারেন তার জন্য? 45টা আসন থেকে কেন 33টাতে এলো, যদি এতই উন্নয়ন করে থাকেন? কাজে সেই দিক থেকে আমি বলবো যে এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। মানুষের চোখ কান খোলা আছে, মানুষকে অন্ধ না। ত্রিপুরার মানুষ উন্নয়ন দেখেছে, কাজে মানুষ এই কাজগুলো সেখানে মধ্যে তারা বুঝতে পারছে। সেখানে কাজে 9-5-14, 9-5-16 বলে চালিয়ে দিলে সেখানে মধ্যে চলবে না। কাজে এই জিনিসগুলো সেখানে বুঝতে হবে। এখানে দেখা গেছে যে আপনারা গতকাল কৃষিমন্ত্রী সেখানে মধ্যে বলেছিলেন যে আমরা গর্বিত, আমাদের কুইন আনারস আমাদের রাজ্যের বাইরে সেখানে মধ্যে যাচ্ছে, এবং বামফ্রন্ট সরকারের সময় এই উদ্যোগগুলো সেখানে নেওয়া হয়নি। আমি তথ্য দিতে পারি আপনাদের সামনে, এই তথ্য আমার কাছে আছে। 2018 সালের আগে আমাদের এখানে কুইন আনারস 1,26,000 মেট্রিক টন কুইন আনারস
আমাদের এখানে উৎপাদন হয়েছে। আর বিজেপি সরকার আসার পরে সেই উৎপাদন কমে 1,13,218 মেট্রিক টন সেখানে মধ্যে হয়েছে। আমরা কুইন আনারস, তথ্য আমার কাছে আছে, আমি তথ্যের ভিত্তিতে বলছি, কুইন আনারস মূল্য বাইরে পাঠানো হয়েছে 20 টাকা কেজি দরে। কুইন আনারস বাইরে সেখানে পাঠানো হয়েছে। আর সেই সময়ে কুইন আনারস আমাদের রাজ্যে বিক্রি হচ্ছে 22 টাকা সেখানে মধ্যে বিক্রি হচ্ছে, আর 20 টাকাতে আমি বিক্রি করেছি, বাইরে আমি পাঠিয়েছি। তার সঙ্গে যদি কেরিং যোগ করেন তাহলে এটা বিরাট অঙ্কের টাকা। তাহলে এই লসের টাকা কে বহন করবে সেখানে? কাজে এই ধরনের তথ্য দিয়ে মানুষকে যদি বোকা বানানোর চেষ্টা করেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে কুইন আনারস বাইরে পাঠিয়ে আমাদের উৎপাদন হচ্ছে, আমাদের রেভিনিউ আসছে, আমি বলবো ভুল। আমার কাছে তথ্য আছে, আপনারা তথ্য চাইলে আমি দিতে পারবো। গভর্নমেন্টের পেশ করার সেই তথ্য, এই তথ্য অনুসারে দেখা যায় যে এই কাজগুলোর মধ্য দিয়ে কোটি কোটি টাকা আমাদের রাজ্যে নষ্ট হয়েছে। কাজে অথচ মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে যে আমরা এই কাজগুলো সেখানে করতে পেরেছি। এরপরে যে বিষয়টা সেখানে মধ্যে আসছে সেটা হচ্ছে সেখানে আরেকটা মারাত্মক বিষয়, সেখানে ঝোঁক আমরা সেখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি, আয়ের সমস্ত উৎসগুলো আমাদের রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে। একটা সময় ক্ষুদ্র রাজ্য, শিল্প নেই, রেল নেই, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের কিছু ক্ষুদ্র শিল্পকে সেখানে বড় করার চেষ্টা হয়েছিল। আমাদের টিআইডিসি, আমাদের টিআরটিসি, আমাদের খাদি গ্রাম উদ্যোগ, আমাদের জুট মিল, আজকে সমস্ত কিছু সেখানের মধ্যে ধ্বংসের পথে সেখানের মধ্যে চলে যাচ্ছে। আয়টা কোত্থেকে আসবে? এখন এই যে কাজ বা যা কিছুর কথা বলা হচ্ছে, এই টাকাটা কোত্থেকে আসবে? এর আগেও অনেক মেম্বার তারা সেখানের মধ্যে তথ্য দিয়ে সেখানের মধ্যে বলেছেন, আমি তথ্য দিতে চাইবো না, আমি শুধু এই কথা বলার চেষ্টা করব, মানুষের উপরে ট্যাক্স চাপিয়ে এই আজকে এই বহর সেখানে তৈরি করা হচ্ছে, বাজেটের বহর তৈরি করা হচ্ছে, তার জন্যই সেখানে জলের উপরে ট্যাক্সও বাড়ছে। তার জন্য ওই আধার কার্ড সংযুক্তির জন্য মানুষকে এখন লাইন ধরে সেখানের মধ্যে পয়সা খরচা করতে হচ্ছে। এইভাবে একটার পর একটা ট্যাক্সও মানুষের জীবনে সেখানে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর অপরদিকে ঋণের বোঝা বাইরে সেখানের মধ্যে, বাইরে থেকে ঋণ এনে আমাদের রাজ্যে ঋণের বোঝা সেখানে চাপিয়ে দেওয়া হচ্ছে। কত টাকা ঋণ? একটা তথ্য দেওয়া দরকার যে একটা শিশুর মাথা পিছু ত্রিপুরা রাজ্যে এখন ঋণের বোঝাটা কত। আমার মনে হয় সেটা প্রেস করা দরকার যে 27,000 কোটি টাকা যদি হয় সেই ঋণের, তাহলে পরে একটা শিশুর মাথায় কত পড়ে সেটা ত্রিপুরা রাজ্যের মানুষকে হিসাব করে চলতে হবে। কাজে সরকার এইভাবে মানুষকে ঋণের বোঝার দিকে সেখানের মধ্যে ঠেলে দিচ্ছেন। কাজে এটা আমার মনে হয় সঠিক হচ্ছে না। সরকারকে এই জিনিসগুলো দেখা দরকার। নিজের পায়ে দাঁড়ানোর জন্য মানুষের উপর চাপাবো, আর আমি সেখানে উৎপাদন থেকে সেখানে পয়সা রোজগারের জন্য আমি কোনো চেষ্টা করব না, এটা সেখানের মধ্যে হওয়া উচিত না। এরপরে যে জিনিসটা সেখানের মধ্যে মানুষের কাছে কাজ নেই, টাকাটা কোত্থেকে দেবে? আমার জলের ট্যাক্স, এই ট্যাক্স, সেই ট্যাক্স সেখানের মধ্যে বাড়াবেন, কাজ কোথায়? রেগাতে 100 দিন কাজ হতো, সেখানের মধ্যে 90 দিন 95 দিন পর্যন্ত কাজ হয়েছে। আজকে কাজ কয়দিন? আজকে কাজ কমতে কমতে কোনো জায়গায় 36, কোনো জায়গায় 40, কখনো 55 এই পর্যন্ত রিডিং এসে সেখানের মধ্যে থেমে যাচ্ছে। কাজ হচ্ছে না। টুয়েপের কাজ 100 দিন কাজ হওয়ার কথা। আমরা যখন ছিলাম, আমি চেয়ারম্যান থাকতে 60 দিন পর্যন্ত আমি কাজ সেখানের মধ্যে করিয়েছি। আর আজকে টুয়েপের কাজ আপনি দেখেন 35 দিন 36 দিন, এর বেশি সেখানের মধ্যে টুয়েপের কাজ সেখানের মধ্যে হচ্ছে না। তাহলে পরে মানুষের হাতে টাকা কি করে যাবে? মানুষের হাতে টাকা যদি না যায় বাজারে কি করে খেলবে? বাজারে টাকা যদি না খেলে সেখানের মধ্যে স্বাভাবিকভাবেই সেখানে, এটা জানেন যে আমাদের অর্থনীতির অবস্থা কোন জায়গায় এসে সেখানের মধ্যে দাঁড়াচ্ছে। রাবারের দাম কমে গেছে, উনি বলেছেন, অনেকগুলো কথা সেখানে বলেছেন, আমি তোমার যুক্তি আমি বুঝলাম, কিন্তু রাবারের দাম তো কমে গেল। এই রাবার আছে বলে এখনো ত্রিপুরা রাজ্যের মানুষ খেয়ে আছে। আজকে সেই রাবারের এই বিপন্ন অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে। কাজে মানুষ ট্যাক্সটা কোত্থেকে দেবে? আমি রাজ্যের উন্নয়নের জন্য যদি শুধুমাত্র অন্য উৎপাদনটা না করে আমি শুধুমাত্র মানুষের ট্যাক্সের উপরে সেখানের মধ্যে চাপিয়ে দিই, মানুষের রোজগার নেই, মানুষ কি করে সেখানে করবে? আগে ফরেস্ট থেকে ইনকাম হতো, এখন সেখানে কাজ কমে গেছে। অন্যান্য ডিপার্টমেন্টগুলো পিডব্লিউডি বিভিন্নভাবে কাজ হতো, সেই কাজগুলো থেকে এখন রেভিনিউ সেখানে কাজের খোরাক সেখানের মধ্যে কমে গেছে। কাজে মানুষ কাজ করে তার হাতে যে পয়সা রোজগার করার সেই জিনিসটা সেখানের মধ্যে কমেছে। কাজে সেই জন্য আমি বলবো বাজেটে এই দিকগুলোতে গুরুত্ব দেওয়া। 600 টাকা মজুরি করা, এটা আইন অনুসারে বলছি আমি, সে আইনের ভেতর এটা লেখা নেই। আপনারা 340 টাকা মজুরি দেবেন বলেছেন, বলেননি, কিন্তু সেখানে মধ্যে বলা হয়েছে কেন 600 টাকা, সেখানের মধ্যে 600 টাকা সেখানে কেন্দ্রীয় ভাবে সেটা স্যাংশন। কাজে সেই দিক থেকে 30 দিনে যদি হিসাব করেন 18,000 টাকা তার ন্যূনতম মজুরি হওয়ার কথা। কাজে সেই দিক থেকে 200 দিন কাজ, 600 টাকা মজুরি, এই জিনিসটা যদি করে ত্রিপুরার একটি মানুষকে না খেয়ে সেখানের মধ্যে থাকতে হবে না। কাজে সেই জায়গায় আমরা যেতে পারবো। এই কাজটা সেখানের মধ্যে করা দরকার। এই বাজেট মানুষ কেন গ্রহণ করবে? আপনি দেখেন উচ্চশিক্ষা,
11.4% কমিয়ে দেওয়া হলো। সেকেন্ডারি এডুকেশন 9.17% সেখানে মধ্যে কমিয়ে দেওয়া হলো। প্রাইমারি এডুকেশন 7.28% কমিয়ে দেওয়া হলো। সবটা যদি যোগ করেন তাহলে 27.48% সেখানের মধ্যে এক শিক্ষার জন্য সেখানে কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে শিক্ষার অগ্রগতি করতে হবে। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এখানে শিক্ষা নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের দায়িত্বের ভেতরে সেখানে আছেন। আমাদের রাজ্যে শিক্ষা ছাড়া আছে কি? চাকরির ক্ষেত্রে হলো এডুকেশন। আমাদের রাজ্যের মানুষরা পড়তে চায়, একেবারে ট্রাইবেল করে ছেলে মেয়ে থেকে অঙ্গনারী কেন্দ্রে যাওয়া থেকে শুরু করে তার একটা ট্রেন্ড সেখানের মধ্যে আছে। অথচ এই বাজেট বলছে 27.48% সেখানের মধ্যে কমিয়ে দেওয়া হলো শিক্ষার জন্য। কাজে এই যদি অবস্থা সেখানের মধ্যে হয় তাহলে পরে আমাদের রাজ্যের শিক্ষা নিয়ে এত যে চিৎকার সেখানের মধ্যে হচ্ছে, এই অগ্রগতি কোনোদিন সম্ভব না। আমি বলবো শিক্ষার জন্য আমাদের অর্থ বরাদ্দ করা দরকার। আমাদের রাজ্যের জন্য এটি হচ্ছে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজে এই জন্য সেখানে বরাদ্দ আমাদের বৃদ্ধি করুন, এই জিনিসটা আমি সেখানের মধ্যে বলছি। এই অ্যাডভাইজারি কমিটি গঠন হয়েছিল 10,300 আলোচনা হচ্ছে, আমি সেদিকে যাব না। কিন্তু আমি বলবো যে 158 জনের মৃত্যু হয়েছে। আজকেও খবরের কাগজ যদি দেখেন আরো একজনের মৃত্যু আজকে সেখানের মধ্যে হয়েছে। এই মৃত্যুর মিছিল আমাদের বন্ধ হওয়া দরকার। তার জন্য এদের জন্য আমার ধারণা যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি ভাববেন অন্তত কি করে অন্তত আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানো যায়, দুই হচ্ছে তাদেরকে বাঁচানো যায়। এই দিকটা নিয়ে মুখ্যমন্ত্রী তার একটা রাস্তা তিনি তৈরি করবেন। প্রতিদিন তাদের ফোন আসছে, গত 2 দিন ঘুমাতে পারিনি। সত্যি কথা বলতে কি আপনাদেরও অনেককে সেখানের মধ্যে ফোন করেছে। আমাদের এই হাউসের ভেতরও 2 জন আছেন যারা 10,323-এর, তারা এই হাউসের ভেতরও সেখানে আছেন, ফোন করছেন, দাদা আমাদেরকে বাঁচান, একটা রাস্তা সেখানের মধ্যে তৈরি করুন। আমি মুখ্যমন্ত্রীর কাছে মানবিক আবেদন রাখবো তাদের স্বার্থে যে একটা রাস্তা বের করুন, তাদের সঙ্গে ডেকে কথা বলেন কি করে তাদের সেখানের মধ্যে বাঁচানো যায়, এই জিনিসটা সেখানের মধ্যে দেখেন। 2,79,365 জন বেকার, এর বাইরে অন্যান্য অর্ধশিক্ষা অন্যান্য বেকার যদি বলেন তাহলে 9 লক্ষের কাছাকাছি। চাকরি কোথায়? কটা ইন্টারভিউ নেওয়া হয়েছে? কেন ইন্টারভিউ গুলো বাতিল করে দেওয়া হলো? কেন ইন্টারভিউ গুলো নেওয়া হলো? আপনি যে 9 লক্ষ বেকার বললেন, যেহেতু আপনি তথ্য দিচ্ছেন, কোনো বক্তব্য রাখলে এটা দিতে হয়। যখন আপনি রেফার করবেন আপনার পরিষ্কার না 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 ডকুমেন্ট সাইটেড বাই মেম্বার, তার বাইরে আমি বলেছি প্লিজ document cited by a member in course of speech which is not available to other members should be kept ready to be placed by him on the table of the house. কত বলেন না আপনি তথ্য দিন। আপনি বলেন 9 লক্ষ বেকার বলছেন দিন। আমি তো বলেছি কেন এসব কথা বলছেন? 2,79,000 আমি 2,79,000 বেকারের কথা আমি বলেছি। তাহলে আপনি 9 লক্ষ বলুন না, আমি 9 লক্ষ কি বলেছি সেটা আপনি শুনেন নাই। আপনি আমার কথাটার জন্য উত্তর দেওয়ার জন্য আপনি উদ্বিগ্ন হয়ে গেছেন, কিন্তু আপনি কথাটা বুঝেননি সবটা। না, 2,79,000 হচ্ছে বেকার আমি বলেছি। 2,79,000 বেকার আমি বলেছি। তার বাইরে 9 লক্ষ আমি বলেছি যারা অনেকে আছে ক্লাস 5 পাস করেছে, পড়ালেখা করতে পারেনি, কাজ চায় বিভিন্ন ভাবে, সব মিলিয়ে 9 লক্ষ মানুষ আছে যারা কাজ চায়। আমি এটা বলেছি। বেকার বলতে শুধু লেখাপড়া করে বেকার শেখার মধ্যে হয়। হ্যাঁ, আমাদের সময় বেকার ছিল, অনেক ছিল, চাকরি হয়েছে। হ্যাঁ, অনেক চাকরি হয়েছে। আজকের দিনে কেন চাকরি নেই? আপনি যে বললেন অর্ধশিক্ষিত 5 পাস 6 পাস তাদেরকে আপনি চাকরি দিতে পারবেন? এখন তাই ফিগারটাকে কিউমুলেটিভ করে আপনি 9 লাখে নিয়ে গেলেন। এটা ভাবনা দেখাচ্ছেন যে আপনাদের সরকারের সময় আপনারা সবাইকে চাকরি দিয়েছেন। আপনি শুনুন, কর্মসংস্থান কর্মসংস্থান একটা, চাকরি আরেকটা। সরকারি চাকরি এক জিনিস, কর্মসংস্থান আরেকটা। দুটোকে ডাইলিউট করবেন না। আপনি এটা জানেন কি ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার আসার পর স্বাবলম্বী কতজন যুবক হয়েছে? সেই ফিগারটা আছে কি আপনার কাছে? আমি এটা জানি। আপনি জানেন না, জানলে এভাবে বলতেন না। আপনি এই ফিগারটা নিয়ে বলবেন দীপঙ্কর বাবু, যে ফিগারটা আপনি 9 লাখ, দিস ইজ অ্যান ইনফ্লেটেড ফিগার। আমি বলেছি আপনি বাড়িয়ে ফিগারটা দিচ্ছেন। আমি ফিগারটা সঠিক করে বলুন। 5 পাসকে চাকরি দেওয়া সম্ভব, নাম্বার 1। নাম্বার 2, যারা 5 পাস অনেকে অনেক কারণে পড়াশোনা হয় না, আমরা তাদেরকে দোষ দিচ্ছি না, বা আমাদের সরকার তাদের প্রতি আন্তরিক, কিন্তু সরকারের স্কিল ডেভেলপমেন্ট থেকে, বিভিন্ন দপ্তর থেকে, এসসি ওয়েলফেয়ার থেকে, এসটি ওয়েলফেয়ার থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, যেগুলি করে তারা ট্রেনিং করে স্বাবলম্বী হয়ে রাজ্যে এবং বহির্রাজ্যে চাকরি করতে, অসুবিধা নেই তো। কিন্তু এই নাম্বারটাও আপনি রাখুন। আমি তো সেটার কথাই বলছি। গভর্নমেন্টকে একিউজ করার জন্য আপনি বক্তব্য রেখে যাচ্ছেন। একটার পর একটা শুনছিলাম যে আমাদের সরকার কিছুই করেনি, সব আপনারা করে দিয়েছেন। 25 বছরে
25 বছরে আপনারাই করে দিয়েছেন সবকিছু, আমাদের সরকার তো কিছু করেনি। 10,323 তো আমরা তৈরি করেছি, আপনারা কোনো হাত নেই তাদের। এখন তো তবে ওই দীপক গুপ্তার জাজমেন্টে যেতে হবে, এখন তবে ওই হাইকোর্টের, ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টে যেতে হবে। আপনারাই তো কারা 10,323 তৈরি করেছে তাদের সঙ্গে আজকে আপনারা হাত মিলাচ্ছেন, তাদের সঙ্গে আপনারা এখন হাত মিলাচ্ছেন, নির্বাচনী লড়ছেন, ইনসাইড দ্য হাউস আউটসাইড দ্য হাউস আপনারা দোস্তি করছেন, ম্যারিগো রাউন্ড করছেন। মানুষ এগুলো বোকা নয়। আপনি নির্বাচনের কথা বলছেন, 44টা আসন ছিল, এখন আপনারা 33টা আসনে এসেছেন। আপনার দলের সদস্য শ্যামল বাবু বলেছেন, আপনার দলের সদস্য শ্যামল বাবু বলেছেন যে নির্বাচন একটা প্রক্রিয়া, নির্বাচন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে হার হতে পারে, চলবে নাকি? আরে আমরা কথা বললেই হবে ডিস্টার্ব করবে? না না মিসলিডিং আগে এই কথা বলছি না, আপনারা বলছেন ইউ হ্যাভ এভরি রাইট অনারেবল মেম্বার, আমাদের সেই অধিকার রয়েছে কথা বলা। তাহলে খণ্ডন করো না, হয় না, মিসলিড করবেন না, হয় না। এই যে এভাবে আপনারা বললে হবে না। না অযথা বললে ওরা করবে, অসত্য তথ্য দিলে এই যে বলছে জনজাতির জন্য 2%, আরে দেখাতে পারবে কোথাও? কোথাও দেখাতে পারবে? কেন সুতরাং বলছে 2% বলছেন এমপ্লয়মেন্ট, মিনিমাম শেষ নাই। আরে আপনার পার্সেন্ট বলছে, আপনার এই কথাটা বললেন না, বা সরকারকে আপনারা ধন্যবাদ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি যে নির্বাচনের আগে একসঙ্গে ত্রিপুরা রাজ্যে 3,500 টেট উত্তীর্ণ বেকারদেরকে চাকরি দেওয়া হয়েছে। ভারতবর্ষে কোথাও কোনো রাজ্যে পাবেন না। কোথায় বাবা? এটাই 3,500 টেট চাকরি দেওয়া হয়েছে। কত ঘোষণা হয়েছে, কটা হয়েছে? কত ঘোষণা হয়েছে? প্রসেসে চলছে, প্রসেস চলছে। স্পিকার স্যার, বাজেটের উপর আলোচনা আমি করছি, বাজেটের উপর আলোচনা আমাকে করার সুযোগ দেন। আমি কথা বলছি বাজেটের উপরে, আমাকে বলার সুযোগ দেন। অ্যাকসেপ্ট করতে চান না আপনারা, মানে দিনকে দিন বলতে চাবেন না, রাতকে রাত বলবেন না আপনারা। বাবু এই যে বলছেন জনজাতিদের 2% হয়েছে, মিনিমাম সেট আছে, নোট ইট, মিনিমাম সেট আছে, ইউ হ্যাভ দি কাস্ট, দেন ইউ হ্যাভ মিনিমাম সেট আছে। ইউ কাম ডিস্টার্ব। কেন বললেন এগুলি? হাউস সারা রাজ্যের মানুষ দেখছে না, আপনি মনে করছেন 2% মাত্র দিয়েছে, বলুন না, আবার বলছেন সবকিছু কমিয়েছে, তা বাড়ালো কোনটা? আরে ভাই 27,000 কোটি বাড়ালো কোনটা? আপনাদের বলছেন সবাই কমিয়েছে, বাড়লো কিভাবে? একজন বক্তৃতা করেছে, এ বাড়লো কোথায়? আমাকে কথা বলতে দেবেন না, এটা আমি জানি, এটা আমি জানি। বাড়লো কিভাবে? আপনাদের বক্তব্য থাকলে, পয়েন্ট থাকলে, মাননীয় সদস্য, মাননীয় সদস্য আপনারা বলবেন, ডেমোক্রেসিতে আপনারাও বলবেন, আমরাও বলবো, কিন্তু উই হ্যাভ এভরি রাইট টু প্রোটেস্ট। আপনাদের যেমন আছে আমাদেরও আছে, আমরাও শুনছিলাম, ধৈর্য সহকারে শুনছিলাম, কিন্তু যেভাবে উনি বলছেন, যেভাবে বলছেন যে সমস্ত ক্রেডিট আর বামফ্রন্টের সমস্ত ডিসক্রেডিট আমাদের বলেন। শ্যামল বাবু বসেন, শ্যামল বাবু, স্পিকার সুশান্ত বাবু বসেন, হ্যাঁ বলেন, দীপঙ্কর বাবু বলেন, আমাদের বলেন। আমার একটা অনুরোধ থাকবে, if there is any doubt by any member on any member's speech, এটা তথ্য চাইতেই পারে যদি থাকে, but let him speak, and then if the evidence is required, it can be produced later on, এটা নোট করে রাখা যায়, but he may not be having, আমারও এমন ঘটনা হয়, I have read it, কিন্তু এখানে নেই, আমি দিতে পারি, so please allow him to speak, please allow. হ্যাঁ বলেন দীপঙ্কর বাবু। আমি যেটা বলছিলাম, আমাকে বাধা দেওয়া হলো, তারপর আমি আবার বলছি যে ইন্টারভিউ, আমি হয়তো সব দপ্তরের সমানভাবে লোক আমি নিতে পারবো না, কিন্তু ইন্টারভিউ হলে পরে ইন্টারভিউ বাতিল না করে ইন্টারভিউটার প্রতি সম্মান জানিয়ে যাতে সেই লোক সময় মতো নেওয়া হয়, সেই ব্যবস্থাটা যাতে করা হয়, সেজন্য আমি সেখানে মধ্যে দাবি রাখছি। আমাদের অঙ্গনারী ওয়ার্কার, প্লিজ 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 প্লিজ, আরে প্রতি কথাই যদি আমার সেখানে মধ্যে বাধা বলছেন, মাননীয় সদস্য বলছেন ইন্টারভিউ বাতিল হয়েছে। রিসেন্ট টাইমসে বা আমাদের গভর্নমেন্টে আমরা ঘোষণা করেছি ইন্টারভিউ বাতিল হয়ে গেছে, চাকরি হয়নি বা ইন্টারভিউ হয়নি। উদাহরণ দিন। কেন হয়নি? জেআরএস এ যদি কোনো ইন্টারভিউ আমার বাতিল হয়ে থাকে, কতটা ইন্টারভিউ বাতিল? এসব জিনিস বললে তো বলতে হবে, সত্যি বলবেন যে কথা বলতে দেবে না। ইন্টারভিউ কোনটা বাতিল হয়েছে? কেন কোনটা? ইন্টারভিউ করে লোক নিয়েছেন সব, কোনটা? লক্ষ লক্ষ টাকা হয়েছে জেআরএস এর জন্য। আরে ইন্টারভিউ কোনটা বাতিল হয়েছে? এটাই তো বলছে তো। ইন্টারভিউতে নিলেন না, কোনটা? দরখাস্ত নিলেন, পয়সা নিলেন, ইন্টারভিউতে নিলেন না, কোনটা? কি হলো? জেআরএস এর, ইয়েস
হচ্ছে এটা? গ্রাম রোজগার সেবক, এটাও জানেন না? গ্রাম রোজগার সেবক। আমাকে শিখাতে হবে না, আপনি শিখে আসুন। আরে কথা কম বলুন, আমি জানি না। সব পণ্ডিত। স্পিকার স্যার, আমাকে বলতে দেবেন না দেবেন না? আমার প্রতি কথায় যদি এভাবে যদি বিতর্ক করে তাহলে তো আমি বলতে পারবো না। টিপিএসসিতে আমার প্রতি কথায় যদি এভাবে বিতর্ক করে টিপিএসসিতে বলতে পারবো না। শুনুন, বলার থাকলে আমি তো এইভাবে কথা বলি। টিপিএসসিতে দুজন কথা বলেছে, আমি তো বলি টিপিএসসিতে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা চেঞ্জ করেছি। টিপিএসসিতে অ্যাডভার্টাইজমেন্ট চেঞ্জ করেছি রাজ্যের স্বার্থে। আমরা বলেছি টিআরপিসি বাধ্যতামূলক করতে হবে, যেটা আমাদের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বাধ্যতামূলক। এটাও চালাকি করে কোন একটা মিডিয়ার মাধ্যমে বলে দেওয়া হয়েছে 18 সালে এটা আমরা বাতিল করেছি। 16 সালে আপনারা অ্যানাউন্স করেছেন যে অল ইন্ডিয়াতে সবাই আসতে হবে। দিস ইজ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজ নাম্বার 2/2016। আমরা আমাদের বর্তমান লিডারশিপ যা মিটিং করে ক্যাবিনেট করে সিদ্ধান্ত নিয়েছে যে না, রাজ্যের প্রায়োরিটি দিতে হবে, এই জন্য পার্মানেন্ট রেসিডেন্ট বাধ্যতামূলক। সেই জন্য টিপিএসসি গুলি আমরা অ্যাডভার্টাইজমেন্ট চেঞ্জ করছি রাজ্যের স্বার্থে। কেন কথা বলেন? নেক্সট পয়েন্ট আমার, প্লিজ নেক্সট পয়েন্ট। আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেন্ট্রাল গভর্নমেন্ট। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, উনি এখন বলেছেন মানুষ না খেয়ে মরছে। কোথায় না খেয়ে মরছে ত্রিপুরাতে আপনি দেখান, আগে বলুন। আমাকে কথা বলতে দেবেন না? কোথায় না খেয়ে মানুষ মরছে? এইভাবে যদি হয়, মিথ্যা কথা। এভাবে যদি হয় তাহলে পরে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বাজেটের কথা বলেন। এটা চিফ মিনিস্টার জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন আছে 65 বছর পর্যন্ত তারা ইচ্ছা করলে চাকরি তারা করতে পারেন, এটা গাইডলাইন। আমাদের রাজ্যে যারা আছেন 60 তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে খুব কম বেতনে তারা চাকরি করেছেন এবং তারা এমন কোনো কাজ নাই যাদের দিয়ে তাদের বিয়ে করানো হয়। সার্ভের কাজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে সেখানে। বসেন না আপনি বসেন না, বলেন। আরে কে আমাকে কি কথাই বলতে দেবেন না? না বলেন, আপনার লোক আপনার সবাই ডিস্টার্ব করেন, বলতে থাকেন প্লিজ বলেন। আমি তো কি বলবো সেগুলো সেখানের মধ্যে ভুলে যাই যদি এভাবে ইন্টারভিউ করা হয়। এটা কি ধরনের কথা? কই আর কারোর বক্তব্য তো এইভাবে সেখানে ইন্টারভিউ করা হয় না। হোয়াট ইজ দিস? বলেন, আপনার সময় চলে যাচ্ছে, বলেন। কাজে সেই দিক থেকে আমি অনুরোধ করব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তাদের কই পয়েন্ট অফ অর্ডার এই অঙ্গনওয়াড়ি সেন্টার, আরে এতক্ষণ অঙ্গনওয়াড়ি সেন্টারটা তো ভুল বলছেন, অঙ্গনওয়াড়ির জন্য ভুল বলছেন, তো মিথ্যা কেন বলছেন? আপনি বলছেন, আরে আপনি ভুল কেন বলছেন? সবাই এখানে আরে আপনি রাগ করলে হবে না, তো ভুল কেন বলছেন? অঙ্গনওয়াড়ি সেন্টার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য 65 বছর সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। মিথ্যা কেন বলতে যাচ্ছেন আপনি? দেখেন না কি বলছে, শুনেন। শুনবেন না, কেন বলছেন? এই যে তথ্যটা এক্ষুনি বললেন যে অঙ্গনওয়াড়ির জন্য 65 বছর প্লিজ মেম্বার সিটে যান। আরে একটা লাইন কথা বলতে পারি না। আরে সত্য কথা বলুন না। ধরে দিচ্ছে, আপনি দেখেন না, ও বলছে তো আপনি উত্তর দেন না, বাস আপনি ওনার কথার উত্তর দেন। তারা Honorable Deputy Speaker sir, regarding Anganwadi, this is the verdict of the Honorable Supreme Court. আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মানি, তারা মানেন না। তারা বলেছেন বাদ দেওয়ার বিরুদ্ধে কিল দেওয়ার ঘোষণা, সেটা তারা বলেছেন। বাদ দেওয়ার বিরুদ্ধে কিল দেওয়ার ঘোষণা। মাননীয় মন্ত্রী সাহেব, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আপনি না মানতে বলেন, আমরা মানি, আপনার পার্টি মানে না, আমরা মানি। অধ্যক্ষ মহোদয়, 1 সেকেন্ড। যদি মাননীয় মন্ত্রী মহোদয়ের তো চান্স পাবে, এটার উত্তর দেওয়ার জন্য চান্স পাবে। উনারাও যখন কথা বলবেন, আমরাও যদি এইভাবে উত্তর দিতে থাকি, আলোচনাটা হবে। আপনি একটু রুলিং দেবেন ওনাদের, প্লিজ গিভ ইউর রুলিং এন্ড ওনার লেট হিম স্পিক। শুনেন, ওনার নিজের দলের সদস্যরা ওনাকে ডিস্টার্ব করছে, সবাই করছে। বলেন আপনার সদস্যরা আপনাকে ডিস্টার্ব করছে। আমাদের রাজ্যে স্যার এই তো ডিস্টার্ব, এই তো ডিস্টার্ব। বসেন। বলছি না, আমি বলছি সময়টা বাড়ান।
এটা দেখা যাবে, এটা হাউজের সিদ্ধান্ত নেবে, এটা তো আমার বিষয় না। আমাদের আমি আপনি স্যার যেহেতু 5টা বাজে, আপনি মুখ্যমন্ত্রী এবং লিডার অফ দি অপোজিশনকে জিজ্ঞেস করে টাইমটা বাড়িয়ে নেন। তো টাইম তো 5টা হয়ে গেছে, তো টাইমটা বাড়ানো যায় শেষ হওয়া পর্যন্ত। শেষ অবধি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, কন্টিনিউ। দীপঙ্কর বাবু। ডেপুটি স্পিকার স্যার, আমাদের রাজ্যে শিক্ষক কর্মচারী কমতে কমতে এখন 1,04,000 এসে দাঁড়িয়েছে। পেনশন হোল্ডার আছে 80,000। আমরা এখানে শিক্ষক কর্মচারী তাদের 20% দিয়ে এটা সেখানে আছে। আমরা যদি হিসাব করি 2013 থেকে 17 সেখানে বাম জমানায় 46% দিয়ে সেখানে মধ্যে আমরা প্রদান করেছি। কালকে গর্ব করছিলেন 20% দিয়ে আমরা একসঙ্গে দিয়েছি, অসুবিধা নেই, দিয়েছেন। কিন্তু ডিএর ইতিহাস যদি বলেন, ঠকিয়েছেন শিক্ষক কর্মচারীদের। আমি বলবো বাজেটে সংশোধন করে এই কর্মচারীদের জন্য ডিএ প্রদানটা বৃদ্ধি করা হোক। 1988 সালে 51% ডিএ দেওয়া হয়েছিল। 1993 থেকে 98 97% ডিএ আমাদের রাজ্যে দেওয়া হয়েছে। 1998 থেকে 2003 38% ডিএ প্রদান করা হয়েছে। 2004 থেকে 2008 38% ডিএ প্রদান করা হয়েছে। 2008 থেকে 2012 49% ডিএ প্রদান করা হয়েছে। 2013 থেকে 2017 46% ডিএ প্রদান করা হয়েছে। ওয়ারেস 2021-22 এই সময়ের ভেতরে 20% ডিএ দিয়ে বলা হচ্ছে যে এই ধরনের ডিএ ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আর কখনো সেখানে দেওয়া হয়নি। এটা এখানকার শিক্ষক কর্মচারীদের সেখানে মধ্যে তারা মেনে নেবে না। তারই প্রতিফলন এবারকার এই নির্বাচন আপনারা সেখানে লক্ষ্য করেছেন। আমি নির্বাচনের দিকে যাব না, আমি বলবো যে এই শিক্ষক কর্মচারীদের যে ডিএ, সেই ডিএটা তাদের সময় মতো দেওয়া হোক, যাতে করে তারা সেই ডিএটা সেখানে মধ্যে পেতে পারে। তার জন্য খুব বেশি টাকা সেখানে লাগে না, সেই টাকাটা দিয়ে আপনারা তাদের সেখানে মধ্যে দেন। কোন বাজেট তাকে সমর্থন করবে। রেগা 85 থেকে 90 দিন লেফট ফ্রন্টের সময় সেখানে মধ্যে কাজ হয়েছিল। আর আজকে আমি সেটা বলেছি, সেটা কমতে কমতে কোথায় এসেছে। আমার অনুরোধ থাকবে, এটা হচ্ছে এখন মানুষের ত্রিপুরা রাজ্যের বেঁচে থাকার জন্য তার একটা বিরাট উপায়। কাজে সেই দিক থেকে রেগাকে সেই জায়গাটা যাতে করা যায়, সে বরাদ্দটা যাতে বাজেটে সংশোধন করে তারও বৃদ্ধি করা যায়, তার জন্য আমি অনুরোধ সেখানে মধ্যে করব। ঠিক আছে, আগরতলা কন্ট্রোল করুন। আগরতলা টাইম জল কন্ট্রোল করুন। আপনারা দেখেছেন প্রত্যেকবার প্রতিশ্রুতি থাকে প্রত্যেক বাজেটে, কিন্তু আগরতলা শহরের যে জলমগ্ন অবস্থা, তার জন্য কি করা হবে এই বাজেটে, তার জন্য একটা সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করে একটা পরিকল্পনা সেখানে তৈরি করা হোক। নগরে বর্ষায় জলমগ্ন অবস্থার মধ্যে থাকে, ব্যবস্থা করা হোক। বড় বড় টেনিসের জন্য বাজেটে অর্থ রাখা হোক। এটা মানুষের জীবনে সবচেয়ে বড় দিক। বড় 10টা বিল্ডিং না হলে পরেও এই জিনিসটা সবচেয়ে প্রয়োজন। গ্রাম শহর পানীয় জলের কষ্ট আপনারা দেখেছেন। কলসি নিয়ে রাস্তা অবরোধ, বিশেষ করে উপজাতি এলাকায় সবচেয়ে বেশি। এমন কোনো দিন বাদ যায় না যেদিন কলসি নিয়ে রাস্তার উপর সেখানে মধ্যে হচ্ছে না। এটা ত্রিপুরা রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্রের ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা থাকে। কাজে সেই দিক থেকে আমার ধারণা মুখ্যমন্ত্রী মহোদয় এই বাজেটে অন্তত এই বিষয়গুলোকে অত্যধিক গুরুত্ব সেখানে মধ্যে দেবেন। আমি অনুরোধ করব, আমাদের রাজ্যে রেভিনিউ বাড়তে পারে। আমাদের এখানে মাইছড়ায় গ্যাস শেষ করুন পাওয়া গেছে একটু। আমাকে তো ডিস্টার্ব করা হলো, আমাকে ডিস্টার্ব করলে আপনার অনেক টাইম হয়েছে, ডিস্টার্ব করলে অনেক টাইম হয়েছে। আর 1 মিনিট, আপনি 1 মিনিট। আমার শেষ হয়ে আসছে। মাইছড়াতে মাটির নিচে গ্যাস পাওয়া গেছে, সেই গ্যাস সিল করে রাখা হয়েছে। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে তার জন্য একটা প্রজেক্ট তৈরি করে সেখানে সেই পাইপলাইনে শহর এবং শহরতলিতে বাড়ি বাড়ি গ্যাস লাইন যদি দিতে পারে, এটার থেকে একটা বড় ধরনের রেভিনিউ সেখানে আসতে পারে। এটা একটা ভালো প্রজেক্ট সেখানে হতে পারে। তার জন্য বাজেটে সংস্থান সেখানে মধ্যে রাখা হোক। অনুমুখে একটা সিএনজি স্টেশন সেখানে মধ্যে করা হোক। লাউগাং একটা এলাকা, শান্তিবাজারের মধ্যে 10টা বুথ আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে সেখানে একটা আউটপোস্ট সেখানে করার জন্য আমি সেখানে মধ্যে দাবি রাখছি। ইলেকট্রিক অফিস আমাদের ভাঙ্গা, থানা ভাঙ্গা, ফায়ার সার্ভিসের অফিস ভাঙ্গা, তারপরে দপ্তরের মধ্যে পিএস যেটা তার জায়গার মধ্যে সেখানে মধ্যে ফায়ার ব্রিগেড। কাজে এই জিনিসগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার জন্য আমি এই বাজেটে সেখানে মধ্যে অনুরোধ করছি। আমি এটা অনুরোধ করব যে এখানকার যে উন্নয়নগুলো সেখানে আছে, অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের কথা বলার সুযোগকে আরো বৃদ্ধি করা হোক। আমাদের প্রত্যেকটা সেখানে এমএলএ আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে, তাদের প্রত্যেকের মধ্যে অনেকগুলো উন্নয়ন সম্পর্কিত বক্তব্য সেখানে আছে, কিন্তু বিধানসভায়
কথা বলার সুযোগ আমাদের কম, এটাকে বৃদ্ধি করা হোক যাতে করে সেগুলোকে কম্পাইল করে আমাদের রাজ্যের উন্নয়নের জন্য আরো বেশি কাজ করতে পারে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। মাননীয় সদস্য রঞ্জিত দেববর্মা। মাননীয় স্পিকার স্যার, ডেপুটি স্পিকার স্যার, গত 7ই জুলাই এই পবিত্র বিধানসভা যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটকে আমি বলবো শুধু আশ্বাস, বঞ্চনা, অবহেলা এবং পক্ষপাতিত্বের বাজেট বলে মনে করি। এই বাজেটকে মাননীয় বিরোধী দলনেতা মহোদয় বিস্তারিত ব্যাখ্যা সহকারে তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরে বিরোধিতা করেছেন। আমি ওনার সঙ্গে একমত। মাননীয় স্পিকার স্যার, ডেপুটি স্পিকার স্যার, এই বঞ্চনা, অবহেলা এবং পক্ষপাতিত্ব এবং বৈষম্যমূলক আচরণের জন্যই আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চাচ্ছি। কেননা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কেন প্রয়োজন সেটার ব্যাখ্যা আমি আমার বক্তব্যে তুলে ধরব। আমি একজন ত্রিপুরাসা, সেই জন্য ত্রিপুরাসা এলাকা থেকে আমি নির্বাচিত হয়ে এসেছি। সেই জন্য আমি প্রথমে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে ধরব এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে আমি প্রথমে আলোচনায় নিয়ে আসব। ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, টিআরপি এবং বিজিটি অ্যান্ড ট্রাইবেল রিসার্চ, ওইখানে 1080.64% কোটি টাকা এখানে ধরা হয়েছে, মোট বাজেটে 3.91%। কিন্তু আমরা যদি দেখি টিটিএডিসি এলাকা, এই রাজ্যের 68% ভূমি নিয়ে, এলাকা নিয়ে এটা গঠন হয়েছে, ওইখানে 35% মোট জনসংখ্যার বসবাস করছে। সেখানে যদি আমরা দেখি যে এই বছর 2022-23 বাজেট ছিল 619 কোটি টাকা, এই বছর তা বাড়িয়ে 652 কোটি টাকা, অর্থাৎ 2.7% ইনক্রিজ হয়েছে, 33 কোটি টাকা মাত্র। আমি আপনাকে আপনার মাধ্যমে আমি বলতে চাই, এই এত এলাকা জনসংখ্যা যেটা 35% এডিসি এলাকায় বসবাস করছেন, এখানে যদি এই বাজেটের ফিগার যদি আমরা দেখি 27,654 কোটি টাকা আমরা এডিসি এলাকায় 68% এলাকা উন্নয়নের জন্য পেয়েছে মাত্র 652 কোটি টাকা। তার ভিতরে 580 কোটি টাকা সরকারি কর্মচারীদের বেতন এবং বিভিন্ন পেনশন দেওয়ার ক্ষেত্রে খরচ হয়ে যায়। 92,000 কোটি টাকায় মাত্র ওই এলাকার উন্নয়নের জন্য টাকা অবশিষ্ট থাকে। সেটা সম্ভব কিনা আপনি জানেন, আপনি বলুন। সুতরাং এর জন্য আজকে আমরা কেন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কেন সেপারেট স্টেট আমরা চাচ্ছি, সেটা নিশ্চয়ই আপনি অনুভব করতে পারছেন। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, এই বাজেটে ঘাটতি বাজেট রয়েছে 611 কোটি টাকা। এখানে ঋণ এবং অন্যান্য দেখানো হয়েছে 4,735 কোটি টাকা। এখানে গত 10ই জুলাই 2023 দৈনিক সংবাদ পত্রিকায় একটা সামনের দিকে 3 কলমে একটা বড় একটা হেডলাইন দিয়ে একটা খবর বাইর হয়েছে, বলা হয়েছে প্রতি বছর বাজেটের কলের বাড়লেও অনেক কাজ অধরা। এখানে বিস্তারিত দিয়েছে, বাজেট অনেক ফিগার বড় হয়েছে, অনেক উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে, বছরের শেষে তা খুঁজে পাওয়া যায় না, এই সংবাদে লেখা আছে। আমি টিটিএডিসি এলাকার কথাই তুলে ধরব। এখানে টিটিএডিসি এলাকার অনেক বিল আমরা পাস করে স্টেটে পাঠিয়েছি। এর ভিতরে পুলিশ এক আমরা তৈরি করে পাঠিয়েছি, সবটা আমরা আইন তৈরি করেছি, রুলস আমরা তৈরি করেছি, কিন্তু টাকার অভাবে আমরা রিক্রুট করতে পারছি না। 12,000 পোস্ট ভ্যাকেন্ট পড়ে আছে, সেখানে টাকার অভাবে সেটা রিক্রুট করতে পারছি না। অনেক বেকার, তার বয়স উত্তীর্ণ হয়ে গেছে। এই অবস্থায় যদি চলতে থাকে
আগামী দিন ত্রিপুরায় কি হবে, ওই বেকার যুবকের ভবিষ্যৎ কি হবে তা নিশ্চয়ই আপনারা জানেন। এডিসি এলাকার 65% প্রায় স্টেট গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে 35% হলো আপনার নিজস্ব কর্মচারী। তো বাজেটের যে সমস্ত টাকা এডিসির জন্য সংস্থান রাখা হয়েছে তা তো আমি আগে বলেছি, তা আমাদের বেতন ভাতা এবং পেনশন ভাতা দিতে খরচ হয়ে যায়। তৃতীয় এডিসি এলাকায় 1182 কিলোমিটার রাস্তা আছে, তার জন্য এখানে টাকা স্যাংশন করা হয়েছে 5 কোটি টাকা। 1 কিলোমিটার রাস্তা যদি এটা মেটালিং কার্পেটিং করতে হয় 1 কোটি টাকার উপর চলে যায়, তাহলে এই 5 কোটি টাকায় আমরা 5 কিলোমিটার করতে পারবো। বাকি 1182 কিলোমিটার থেকে 5 কিলোমিটার যদি বাদ দেয় আর বাকি রাস্তা কি হবে? এইভাবে আমি বলবো আগরতলায় যেটা মিউনিসিপ্যাল কাউন্সিলে যে বাজেট তার থেকে অনেক কম, অনেক অনেক কম, অর্ধেকের কম। এইভাবে এডিসি আজকে 40 বছর হয়েছে। সেই জন্য এডিসি এলাকায় আমরা যারা ত্রিপুরাসা, যাদেরকে উপজাতি, অনেকে বলে জনজাতি, অনেকে বলে গিরিবাসী, এইভাবে আখ্যায়িত করে যাদের বসবাস করছে তাদের ভাগ্য ফিরবে না। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমাদের পগরকে একটা প্রবাদ আছে, যেসপন মাইমান্দি যেসপন খুলমান্দি আর গোনা গুড়া নগুড়া। এখানে বাজেট 27,654 কোটি হলে কি হবে? এডিসির ভাগ্য কিছুই হয়নি। ত্রিপুরাসীদের উন্নয়নের জন্য এই বাজেটে 1000 কোটি টাকা পর্যন্ত এডিসি এলাকার জন্য হয়নি। এইভাবে যদি থাকে ত্রিপুরাসারা আগামী দিন কোথায় যাবে, তাদের ভবিষ্যৎ কি হবে আপনি চিন্তা করে দেখুন। তাই এই বাজেটকে আমরা সমর্থন করতে পারছি না। আমরা এর জন্য এই বঞ্চনা, এই অবহেলা জন্য আমরা ভারতের সংবিধানের আর্টিকেল 2(3) অনুসারে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাচ্ছি, সেপারেট স্টেট চাচ্ছি। আমাদের একজন মাননীয় বিধায়ক প্রমোদ রিয়াং বলেছেন, আপনারা কি ভারতের সংবিধানের কনস্টিটিউশন সলিউশন চান না গ্রেটার ত্রিপুরাল্যান্ড চান? আমি বলবো আমরা কনস্টিটিউশন সলিউশনই চাই, কারণ ভারতের সংবিধানে আর্টিকেল 2 এবং 3 অনুসারে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। সুতরাং আমরা সংবিধানের মাধ্যমে আমাদের সমস্যাটা সমাধান করতে চাই। আমি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে এটা এখানে 67 নম্বর ইয়েতে বলা হয়েছে ত্রিপুরার এসটি ডেভেলপমেন্ট কোঅপারেটিভ কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে 539 জন জনজাতি যুবক যুবতীকে সশর্তে ঋণ এবং 13 জন জনজাতি ছাত্রছাত্রীকে শিক্ষা ঋণ প্রদান করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে টোটাল 552 জনকে যে ঋণটা দেওয়া হয়েছে এটা কোন অর্থ বর্ষে তাদেরকে দেওয়া হয়েছে এবং কত টাকা করে ঋণ দেওয়া হয়েছে তার এখানে উল্লেখ নেই। তার কোন স্পষ্ট এখানে উল্লেখ নেই। এটা কত কোটি টাকা দেওয়া হয়েছে তারও কোনো উল্লেখ নেই। এসটি বেকার যুবক যুবতীর সংখ্যা প্রায় আজকে 60,000-এর উপর হতে পারে। তাদের চাকরি দেওয়ার জন্য এই বাজেটে একটি কথা উল্লেখ নেই। ওই বেকার জনজাতি যুবক যুবতীরা কি করবে তার এখানে এই বাজেটে কোনো দিশা নেই। সেই জন্য অনেকে বলছে এই বাজেট দিশাহীন। এখানে সিরিয়াল 70-তে বলা হয়েছে, আমি খুব আনন্দের সহিত ঘোষণা করছি যে স্থায়ী জীবিকা অর্জনের সুযোগ এবং পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে ত্রিপুরাতে জনজাতিদের জীবনের মান উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক
ত্রিপুরা রুরাল ইকোনমিক্স ব্রড অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট প্রকল্পের জন্য ১,৪৩৫ কোটি টাকা ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার মঞ্জুর করেছে। এই প্রকল্প আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে। এরকম আমরা অনেক গল্প শুনেছি মাননীয় ডক্টর স্পিকার স্যার। এর আগে আমরা ১৩০০ কোটি টাকার গল্প শুনেছি উপজাতি এলাকা উন্নয়নের জন্য। আমরা শুনেছি এখানে হাই পাওয়ার কমিটির মাধ্যমে ত্রিপুরাশা এলাকা উন্নতির জন্য। আমি আপনাকে একটা কথা বলবো, ল ডিপার্টমেন্টে টোটাল পিপি, এডিশনাল পিপি, অ্যাসিস্ট্যান্ট পিপি ১১২ জন আছে, সেখানে মাত্র এসটি ৬ জন। যদি আমরা 100% রুস্টার অনুসারে যদি আমরা দেওয়া হয় তাহলে আমরা ৩৬ জন পাওয়ার কথা পাইনি। এটা হলো বঞ্চনা, এটা হলো অবহেলা, এটা রেকর্ড আছে। এরকম ৭০ এখানে এরকম অনেক আমরা শুনে আসছি। 2018 থেকে 2022 পর্যন্ত কিছুই হয়নি, এরকম আমরা অনেক গল্প শুনেছি। ১৩০০ কোটি টাকার গল্প আমরা শুনেছি। এটা আশ্বাস ছাড়া আর কিছুই হবে না। এই যে আজকে এখানে যে ৭০ নম্বর ইয়েতে যেটা বলছেন, এটাও আমরা বিশ্বাস করতে পারছি না, বিশ্বস্ত হতে পারছি না মাননীয় স্পিকার স্যার। এরকম আমি আরেকটা এডুকেশনের ব্যাপারে আমি তুলে ধরবো আপনার কাছে। এখানে ১৬ নম্বরে আছে পিএম শ্রী স্কিমে মাধ্যমে প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপনের প্রস্তাব রাখছি। 2023-24 অর্থ বছরে বাজেট বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা ব্যয়ের বরাদ্দ রেখেছি। পিএম শ্রীটা একটা নতুন স্কিম হতে পারে, আমি এখানে শুনেছি, কিন্তু বিদ্যা জ্যোতি এটা পুরানো একটা স্কিম। আমার রামচন্দ্রঘাট 24 রামচন্দ্রঘাটে পদ্মবিল ব্লকের অধীনে কিন্তু বিদ্যাজ্যোতি স্কুল নেই, ব্লকের অধীনে এখন নেই। ওই কাঞ্চনপুরে 4টা হয়েছে, ওই পেশারথলে হয়েছে, অনেক বগল বাজে এখানে শোনাইছে আমাকে। কিন্তু উনি একবার পদ্মবিল ব্লকে আসুন, দেখে যান, আপনার তথ্য আছে কিনা দেখুন, গাতিয়ে দেখুন, আপনারা খুলে দেখুন। ব্লক রামচন্দ্রঘাট বিধানসভা ভিত্তিক বলছে, আমি এর ভাবে তো ব্লক বলছেন বলে বলছি। আপনি বলতে চাইছেন বীরচন্দ্রপুর হায়ার সেকেন্ডারি স্কুল, খোয়াই 24 রামচন্দ্রঘাট, নামটা বলে দিলাম। এই স্কুলটা আপনি যদি খবর নেবেন, বিদ্যাজ্যোতি স্কুল না, এটা তো খোয়াই ব্লকের অধীনে। আরে আমি তো অ্যাসেম্বলি বলছি। তারপর ঠিক আছে, এখানে 19 নম্বরে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিএম শ্রী এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে ৬৬ সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। আধুনিকীকরণ করাটা খুব ভালো, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। 2000 কোটি টাকা খরচ হবে, খুব আনন্দের বিষয়। কিন্তু আমার খোয়াই পদ্মবিল ব্লকের অধীনে বিদ্যাজ্যোতি স্কুল, যেটা স্কুল এখন এটা শেষ হয়নি মনে হয়। তবে আমি বলবো মাননীয় চিফ মিনিস্টারকে আমি একটা লেটার দিয়েছিলাম। বাইজালবাড়ি স্কুলটা 2017-তে পুড়ে গিয়েছিল, খুব করুণ অবস্থায়। আমার জীবনে আমি ওইখানে বিদায় হওয়ার পর এরকম স্কুল আমি কখনো দেখিনি। এত বিশ্রী, এত নোংরা, জানালা কাজ কিচ্ছু নেই। আমি নেতাজি স্কুলে পড়েছিলাম, আমি নেতাজি স্কুলে পড়াশোনা করেছি, তারপরে উমাকান্তে, তারপরে ক্যালকাটার ইউনিভার্সিটি আন্ডারে ত্রিপুরার ইয়েতে পড়াশোনা করেছি। এই বাজেটের 26-এ বলা হয়েছে আমি 40 কোটি টাকা ব্যয়ে নেতাজি সুভাষ বিদ্যালয়ে ও 77 কোটি টাকা ব্যয়ে মহারাজা বীর বিক্রম কলেজের নতুন সায়েন্স বিল্ডিং এবং 10 কোটি টাকা ব্যয়ে আগরতলা কুঞ্জবন স্থিত ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি অফ এডুকেশন এর প্রাতিষ্ঠানিক এবং প্রশাসন ভবন নির্মাণের প্রস্তাব রাখছি। আমি খুবই আনন্দিত এটা করার জন্য, এবং স্কুলটা উন্নতি হোক এটা আমি চাই। কিন্তু যে স্কুল হাইওয়ের উপর, সেই বাইজালবাড়ি স্কুলটা মেরামতের জন্য আজ পর্যন্ত বরাদ্দ করা হয়নি, খুবই দুঃখের বিষয়। আমি চিঠি দিয়েছি
এবং এই বাজেটে আমি আশা করেছিলাম যে স্কুলটা একটা বিল্ডিং করা হোক, ভালো একটা বিল্ডিং হোক, প্রথমে মেরামত করা হোক, পড়াশোনার করার মতন পরিবেশটা সেখানে সৃষ্টি হোক এবং একটা নতুন বিল্ডিং সেখানে হোক, সেটা আমি চেয়েছিলাম, কিন্তু এই বাজেটে সেটা উল্লেখ করা হয়নি। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, 10,323-এর কথা আমি একটু উল্লেখ করব। আজকে গ্রাম পাহাড়ে শিক্ষকের যে অভাব, সাবজেক্ট টিচারের যে অভাব, তা বলে শেষ করা যায় না। আমি সত্য একটা উদাহরণ বলি। আমপুরা এসএসসি স্কুল, ক্লাস 12 স্কুল, একজন ইংলিশ মিডিয়াম টিচার ছিল, ওনাকে ডেপুটেশনে এখন ডিএম অফিসে নিয়ে গেছে। কোথায় রাখা হয়েছে? সেখানে আধার কার্ডের কাজ করার জন্য ওনাকে নিয়ে গেছে। ওখানে হেড মিস্ট্রেস আমার সঙ্গে দেখা করলেন, সাগরিকা দেব বর্মা, উনি আগরতলার বাসিন্দা। উনি বললেন, স্যার আমার স্কুলে তো একজন ইংলিশ টিচার ছিল, ওনাকে ওই ডিএম অফিসে নিয়ে গেছে, এখন আমার স্কুলে কোনো টিচার নাই, ইংলিশ টিচার নাই, আমি কি করে চলবো? ঠিক সেমনি রতনপুর হায়ার সেকেন্ডারি স্কুলে সেখানে হেডমাস্টার নাই, চলতে পারে না, স্কুলটা ভালোভাবে চলছে না, খুব অবস্থায়। রেগা দিয়ে আমি সাফা করে এসেছি সেটা। স্কুলগুলি এত ময়লা ছিল, আমি রেগা দিয়ে ওইখানে যে বিএসসি চেয়ারম্যানকে অনুরোধ করেছে, আপনি রেগা দিয়ে স্কুলটা একটু ময়লা টয়লাগুলো একটু ফেলে দিন। কি বিবর্ষ অবস্থা, আমি যখন ভিজিটে যাই। এইভাবে আমার বিধানসভা কেন্দ্রে 6টি হায়ার সেকেন্ডারি স্কুল আছে। সেটা হইল বীরেন্দ্রনগর, যেটা হাটকাতা, রতনপুর, আমপুরা, বাইজালবাড়ি, তারপরে বড় ময়দান, তারপরে গোরাঙ্গতিলা। এই 6টা হায়ার সেকেন্ডারি স্কুলকে নিয়ে যাতে ওই ছাত্ররা এখন খোয়াই কলেজে গিয়ে পড়াশোনা করতে হয়, আমি দাবি করেছিলাম। আমি প্রশ্ন দিয়েছি, এবার বিধানসভাতে আমার প্রশ্নটা উত্থাপন করার আমি সুযোগ পাইনি, কিন্তু আমি উত্তর পেয়েছি। সেখানে যে রামচন্দ্রঘাট এলাকায় একটা কলেজ খোলার জন্য সরকারের কোনো পরিকল্পনা নাই। এটা কি বঞ্চনা না? এটা কি ত্রিপুরাসা এলাকা বলে অবহেলা করা হলো না? এর জন্য তো আমরা ভারতের সংবিধানের ভিতরে আমরা গ্রেটার ত্রিপুরা চাচ্ছি, দাবি করছি। আর আমাদের প্রিয় ভাই এই যে সমুলাল চাকমা, উনি বলেছেন গ্রেটার ত্রিপুরার কোনোদিন পাবে না। আমরা তো সমুলার কাছে গ্রেটার ত্রিপুরার দাবি করিনি, বা ত্রিপুরা গভর্নমেন্টের কাছে দাবি করিনি, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে দাবি করেছি। সুতরাং এগুলি বলে হাসির টিটকারি করে কোনো লাভ নাই। আর একটা মজার কথা, আমরা 6 মাসের জন্য এডিসির বাবা পেয়েছিলাম স্যার, 6 মাসের জন্য। তখন উনি এডিসির বাবা নাই, কিন্তু এডিসি বাবা পেয়েও আমরা এডিসিকে উন্নতি করতে পারলাম না। এডিসি বাবা পেয়েও আমাদের বাজেটটা ওই পরিমাণে আছে, আর বৃদ্ধি হয়নি। এখন এডিসি বাবা নাই। তারপর আমি ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স সম্পর্কে একটু বলবো। ওইখানে আমি একটু বলবো ইনফরমেশন ইয়েতে 124 নম্বরে বলা হয়েছে, সরকারের কার্যক্রম প্রচারের জন্য সারা রাজ্যে 15টি স্থানে ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এর সহায়তায় ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এবং প্রথম বেচের ছাত্রছাত্রীরা কোর্স সমাপ্ত করে সার্টিফিকেট লাভ করেছেন। খুব ভালো কথা, আমি এটাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের এডিসি হেডকোয়ার্টারে এই সরকারের যে কার্যক্রম পরিচালনার জন্য একটি বোর্ডও লাগানো হয়নি। এটা সবটা এডিসির বাইরে মনে হয় লাগানো হয়েছে, এডিসি হেডকোয়ার্টারে একটু লাগানো হয়নি। কেন এডিসি হেডকোয়ার্টারে একটু সরকারি কার্যক্রম এই যে প্রচারের জন্য কেন লাগানো হইল না, সেটা বুঝতে পারলাম না। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমি আরো একটা কথা উল্লেখ করতে চাই। সোশ্যাল মিডিয়া
ইউটিউব এখন খুব জনপ্রিয় রাজ্যের বাংলা এবং ককবরকে অনেক সোশ্যাল মিডিয়া এখন প্রচার করছে। টেলিভিশন এখন গ্রাম পাহাড়ে কেউ দেখে না, সবাই মোবাইলে ইউটিউব ওটা নাহলে ফেসবুক এটা দেখছে। আমি আপনার মাধ্যমে স্যার সবাইকে আপনি ট্রেজারি বেঞ্চে 30 মিনিটের উপর দেন, 35 মিনিট দেন, 40 মিনিট দিচ্ছেন বলেন, আমি তো আপনার ইয়ে দিলাম, আমাকে ইয়ে করবেন না স্যার। তারপর ককবরক যে মিডিয়া যে পপুলার ইউটিউব চ্যানেল গুলিকে যারা 50,000 সাবস্ক্রিপশন হয়ে গেছে, অন্তত তাদেরকে সরকারি তরফ থেকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য আমি আপনার মাধ্যমে সরকারের নিকট দাবি জানাচ্ছি। আর একটা হচ্ছে স্যার, এখানে এই রাজ্যে স্বীকৃত অনেক সাংবাদিক আছে, সে ত্রিপুরা হইতে পারে, সে বাঙালি হইতে পারে, সে অন্যান্য জনগোষ্ঠীর হইতে পারে, যারা স্বীকৃত যারা সাংবাদিক আছে তাদের জন্য অন্তত একটা বাতা ব্যবস্থা যদি করা যায়, তাহলে অন্তত সাংবাদিকরা তাদের একটু পরিবার পরিচালনা করার জন্য ওনারা ইয়ে করতে পারেন। সেই বিষয়টাও যদি সরকার আপনার মাধ্যমে আমি জানাচ্ছি, দাবি জানাচ্ছি, তাদের জন্য একটা ব্যবস্থা করা হোক। কারণ তারা অনেক কষ্ট করে গ্রাম পাহাড় থেকে শুরু করে শহরে মানুষের সমস্যা, মানুষের দুঃখের কষ্টের কথা তারা পত্রিকায় তুলে ধরেন, বিভিন্ন সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা তুলে ধরেন। তাদের জন্য একটু যদি বিবেচনা করা যায় তাহলে খুব উপকৃত হবে বলে আমি মনে করি। আমি হেলথ সার্ভিসের মানে স্বাস্থ্য পরিষেবার সম্পর্কেও কিছু বলতে চাই। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এবার বাজেটে খুব ভালো ইয়ে হয়েছে। দুই 2023-24 অর্থ বছরে 38 নম্বরে বলা হয়েছে উত্তর দলা এবং গোমতী জেলায় বুড়ো পুনর্বাসন 11টি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার নির্মাণ করা হবে। 2023-24 অর্থ বছর মহারানী, মধুপুর এবং বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে পিএসসি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র থেকে সিএসসি উন্নতি করা হবে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমি মাননীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী মহোদয়কে একটা চিঠি দিয়েছিলাম। আমার বিধানসভা কেন্দ্রে 3টা পিএসসি আছে, এটা হইল রতনপুর, একটা হইল বাইজালবাড়ি, আর একটা হইল আমপুরা পিএসসি। কিন্তু এবার বাজেটে আমি আশা করেছিলাম, আমি ওনার সঙ্গে দেখা করে আমি চিঠিটা দিয়েছিলাম, কিন্তু এবার যে বাজেটে আমার রামচন্দ্র ঘাটের জন্য কিছু উল্লেখ করা হইল না। এটা ত্রিপুরাসা এলাকা বলে এই বঞ্চনা কিনা বা এই অবহেলা করা হয়েছে কিনা আমি এটা জানি না। এবং আমি বলেছিলাম যে সারা ত্রিপুরা এর আগে বিধানসভায় আরো 2টা জায়গায় ট্রমা সেন্টার, একটা হইল ধর্মনগরে আর একটা মনে হয় সাউথে, ওইটা ট্রমা সেন্টার, সেখানে আমি এডিসি হেডকোয়ার্টারে একটা ট্রমা সেন্টার খোলার জন্য আমি দাবি জানিয়েছিলাম। কিন্তু এবার যে বাজেটে এখানে ট্রমা সেন্টার খোলার জন্য এখানে কিছু করে না। 39 নম্বর ইয়েতে আছে এখানে নিত্যবাজার এবং দুর্গাবাদে 2টি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ এবং আনন্দনগর, বামতিয়া, তৈবান্দাল, দয়রামপাড়া এবং নিহার নগরে 5টি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হবে। 2023-24 অর্থ বছরে ধর্মনগর উত্তর জেলা হাসপাতাল ট্রমা কেয়ার সেন্টার চালু করা হবে। কিন্তু এখানে ওই যে আমি যেটা বলেছিলাম এডিসি হেডকোয়ার্টারে ট্রমা সেন্টার খোলার জন্য এখানে কিছু কথা উল্লেখ করা হইল না, বরাদ্দও মনে হয় নেই। তাই আমি বন বিভাগের সম্পর্কেও একটু বলতে চাই, ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পর্কে। ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পর্কে আমি বলবো, আমি শুনেছি যে বিশেষ করে এডিসি এলাকায় জায়গা প্রজেক্ট কোটি কোটি টাকা খরচ করে পিছিয়ে পড়া জনজাতিদের বা উপজাতিদের আর্থিক উন্নয়নের জন্য অনেক প্রজেক্ট হয়েছে।
আমি পদ্মবিল রেঞ্জ অফিসে মাধ্যমে খোয়াই SDF-কে একটি চিঠি দিয়েছিলাম আমার রামচন্দ্রঘাট এলাকায় তথা পদ্মবিল রেঞ্জের অধীনে জায়গা প্রজেক্ট কোথায় কোথায় হয়েছে এবং সাকসেসফুল জায়গা প্রজেক্ট কোথায় আছে তার একটা তথ্য দেওয়ার জন্য। 3 মাস অতিক্রান্ত হয়ে গেল। ওই দিন ব্লকে রিভিউ মিটিং হলো, তারপরে ডিএমএ ডিসার মিটিংয়ে আমি উল্লেখ করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি তথ্য পাইনি। সুতরাং এই জায়গা প্রজেক্টের নামে কি হয়েছে সেটা আমি আপনার মাধ্যমে জানতে চাই যে সারা ত্রিপুরায় জায়গা অনেক প্রজেক্ট হয়েছে ত্রিপুরাশাই এলাকাতে, এই জায়গা প্রজেক্টগুলি কি অবস্থায় আছে বা এর মাধ্যমে এডিসি এলাকা ত্রিপুরা সারা কতটুকু উপকৃত হয়েছে তা আমি জানতে চাই আপনার মাধ্যমে। এবং দায়িত্বপ্রাপ্ত মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী বা তথা মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট আমি জানতে চাই জায়গা প্রজেক্টের অবস্থাটা যদি সারা ত্রিপুরার সঙ্গে আমার রামচন্দ্রঘাট এলাকায়, আমার রামচন্দ্রঘাটটা বড়মুড়ার পাহাড়ের নিচে অনেক জায়গা প্রজেক্ট হয়েছে বলে আমি শুনেছি, কিন্তু আমি ঘুরে দেখলাম গত নির্বাচনের পর থেকে আমি ঘুরছি, কিন্তু আমি কোথাও জায়গা প্রজেক্টের তেমন কিছু দেখিনি। কোথাও 2-3টা বাস লাগানো আর কোথাও কিছু কলা গাছ, এছাড়া আমি আর কিছু দেখিনি। তাছাড়া যে পাট্টা দেওয়া হয়েছে এই পাট্টা নিয়েও আমার এলাকাতে সাংঘাতিক ঝগড়া। পাট্টা দেওয়া হয়েছে, কাগজ আছে, ডিমার্কেশন নেই, কার জমি কোন দিকে এই নিয়ে ঝগড়া, এটা আমার এটা আমার, এই বিষয়ে অনেক কিছু করা হয়েছে, কিন্তু এটা আজ পর্যন্ত সমাধান হয়নি। শুধু আমার এলাকা না, সারা ত্রিপুরা এই পাট্টার যে ডিমার্কেশন যে করে দেওয়া হয়নি এটা হচ্ছে। সুতরাং আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে এই পাট্টা দেওয়ার যে ডিমার্কেশনটা এটা অবিলম্বে একটা সমস্যা সমাধান করে যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো হবে। আরেকটা সমস্যা হচ্ছে আমার এলাকাতে স্বাস্থ্য বিভাগের 2টা সাব সেন্টার এখনো উদ্বোধন করতে পারেনি। 2টাই অনেক আগে এটা হয়েছে। সেটার কারণটা কি? এটা বামফ্রন্ট আমলে এটা জমি নিয়েছিল চাকরি দেব বলে, কিন্তু তাদের ওই পরিবার যারা জমি দিয়েছিল তারা চাকরি পায়নি, সেজন্য তালা দিয়ে রাখছে, আমরা খুলতে পারিনি। আমি নিজে কথা বলেছি এবং আমার কাছেও দরখাস্ত করেছে এটা একটা সমাধান করে দেওয়ার জন্য। সুতরাং এটাও একটা সমাধান করা উচিত যে এইভাবে একটা দীর্ঘদিন একটা বিল্ডিং পড়ে আছে উপস্বাস্থ্য কেন্দ্রে, সেটা এটা এমন চলতে পারে না। এরকম একটা গাঁও ভিলেজ কমিটির একটা অফিসও এরকম আমপুরার যেটা পাওয়ার স্টেশন 2 কানি জমি দিয়েছে, ওই পরিবারকে চাকরি দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হয়নি স্যার। ওই পরিবারও আমাকে করেছে, বলছে আমি 2 কানি জায়গা দিয়েছি, তো আমার একটা পরিবার চাকরি পাওয়ার কথা, আমি কিছুদিন পরে তালা দিয়ে দেবো। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আপনি এটা করবেন না, আমার এলাকাটা অন্ধকার হয়ে যাবে। এটাও একটা সমাধান চাই আমি। আমি আরেকটা মাননীয় সদস্য স্যার, আমি তো নতুন স্যার, একটু বলতে চাই আপনার মধ্যে, একটু বলতে চাই, একটু বলতে দেন স্যার। আর অনেক টাইম হয়ে গেছে, কথা বলি, সবাইরই বলতে হবে না, আরো আছে স্যার। আমি শেষ করছি, আছে মাননীয় মুখ্যমন্ত্রী সহ। স্যার আমি যদি এইভাবে সবাই আমরা আধা ঘন্টা নিয়ে আমরা আলোচনা করি তাহলে রাত 10টা শেষ হবে না। স্যার এই যে প্রতি বছর বাজেটের কলেবর বাড়লেও অনেক কাজ অধারা রয়ে গেছে, ওইটাই আমি একটু তুলে ধরবো স্যার। এখানে 2021-22 অর্থ বছরে টেকসই উন্নয়নে জোর দেওয়ার কথা বলা হয়েছিল। 15,000 হেক্টর জমিতে অর্গানিক কৃষি, 10টি নতুন বায়োগ্রাম গড়ে তোলা, শিশুদের বিজ্ঞান মনস্ক গড়ে তোলার জন্য 10টি ভ্রাম্যমাণ তারামণ্ডল চালু করা, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় পুষ্পবন্ত প্লেসের ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারি স্থাপন করা, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ স্কিম, বুমাইতে ত্রিপুরা ভবন নির্মাণ,
সব অফিসকে এক ছাদের তলায় আনার জন্য নতুন অফিস বাড়ি নির্মাণ, পুলিশ হেডকোয়ার্টার নির্মাণ, এই কতগুলা করা হয়েছে, কিন্তু গত অর্থ বছরে কি হয়েছে তার কোনো বিস্তারিত আমরা জানতে পারলাম না। আমার এলাকা উপেন্দ্রনগর একটা মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ আছে, আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব একবার ভিজিট করে দেখুন স্যার, সেই উপেন্দ্রনগর মডেল ভিলেজ, মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজটা আপনি দেখুন ওটা কি অবস্থায় পড়ে আছে। সুতরাং আমি পরিশেষে বলবো যে এই বঞ্চনা, এই অবহেলার কারণে আজকে এই যে 68% যে এলাকাটা আছে তাকে নিয়ে আমরা একটা ভারতের সংবিধানের আর্টিকেল 2 এবং 3 অনুসারে আমরা গ্রেটার ট্রিপুরাল্যান্ড চাচ্ছি। গ্রেটার ট্রিপুরাল্যান্ড আমি তো বলে দিচ্ছি যে এডিসি এলাকাকে নিয়ে, আপনি তো এডিসির বাবা ছিলেন, আপনি তো জানার উচিত ছিল। ওই আরেকজন ত্রিপুরাল্যান্ড দাবিদার ওই বসে আছে এখানে চুপ করে, ত্রিপুরাল্যান্ডের দাবিদার রঞ্জিত বাবু, আপনারা তো একবার বলছেন বাংলাদেশ কোথায় থেকে সীমানা করবে, একবার বলছেন আপনারা আগরতলা, কোনটা আপনারা আগে ঠিক করুন। আমরা 14 বছরে আসি, আমরা এখন 14 বছরে আসি, আপনি মাত্র 2 বছর আবু, 2 বছর শিশু। আপনি যখন 14 বছর হবেন তখন আপনি এই পার্টি ছেড়ে চলে যাবেন, বুঝছেন? আপনারা সীমানা আগে ঠিক করুন, আপনারা আগে নিজের মধ্যে ঠিক করুন। আমরা 14 বছর আসি, আপনি যখন 14 বছরে যাবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন? আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে বিশ্বাস করি। নরেন্দ্র ভাই মোদী একমাত্র জনজাতি কল্যাণের সমস্যা সমাধান করতে পারবে। এই আপনারা সিপিএম নেতারা কোনোদিনের সমস্যা সমাধান করতে পারবেন না, এই 3 জন বিধায়করা কোনোদিনের সমস্যা সমাধান করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে ট্রেজারি বেঞ্চে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের জনজাতির সমস্যার সমাধান হবে না, বুঝছেন? আপনার ম্যাপটা আগে ঠিক করুন, আপনার এরিয়াটা ঠিক করুন। আপনি 14 বছর হবেন তখন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন? আমরা আসি, বিজেপির সঙ্গে আসি, 2018-তে আমরা বিজেপি লেভেলে অ্যালায়েন্সে আছি। একমাত্র এই সিপিএম এর কারণে আমরা আলাদা রাজ্য দাবি করছি, বুঝছেন? একমাত্র এই সিপিএম এর কারণে। কিন্তু আপনারা আজকে এই সিপিএম কে মদত দিয়ে বিজেপি আয়ত্ত থেকে রুখা যাবে না ত্রিপুরা রাজ্যের মধ্যে। আগামী দিনে আপনারা বিদায় হবেন, জনগণ আপনাকে বিচার করবেন, জনগণ আপনার সঙ্গে আপনাকে নিষেধ করবেন যতক্ষণ পর্যন্ত আপনারা যত ষড়যন্ত্র করবেন, বুঝছেন? আপনারা সঙ্গে থাকবে না জনগণ, আপনারা সঙ্গে থাকবে না জনগণ। আপনি যখন 14 বছর হবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আমরা 14 বছর আসি, এনসি দেববর্মার নেতৃত্বে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার মহোদয়ের নেতৃত্বে আমরা কোনোদিনে এই সিপিএম এর বোল্ড রাজনীতির কারণে আজকে আলাদা রাজ্যে দাবি উঠেছি। সিপিএম এর বোল্ড রাজনীতির কারণে আজকে কি বলে সিপিএম বলছে যে এডিসি গঠন করার সময় ওনারা নাকি এডিসি গঠন করেছে। আমরা কোনোদিন স্বীকার করবো না। আমাদের আইপিতে আমাদের পার্টিতে এখনো আমাদের চেয়ারম্যান আছে হরিনাথ দেববর্মা। হরিনাথ দেববর্মা যখন শিক্ষিতদের জন্য দাবি করেছেন, আপনি এই সিপিএম কে সমর্থন করেছেন, তখন আপনি শিক্ষিতদের জন্য বিরোধিতা করেছেন। আজকে দীপঙ্কর বাবু বলেছে দীপঙ্কর বাবুকে আপনি সমর্থন করছে। আমরা কোনোদিন ত্রিপুরার ইতিহাসকে আমরা ক্ষমা করতে চাই না, মানুষকে কোনোদিন ভুল ব্যাখ্যা দিতে চাই না। আপনারা সিপিএম সমর্থন করে আপনারা পথ হারিয়ে যাবে, আপনারা সমর্থন করবে সিপিএম এর লগে আপনারা হারিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত চিলাচিলি করবেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনারা 13 জনের কিচ্ছু হবে না। এই সিপিএম কোনোদিন আপনার দাবি পূরণ করবে না। এই 3 জন বিধায়ক কংগ্রেস কোনোদিন আপনার দাবি পূরণ করবে না। দাবি পূরণ করবে কে? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, 12 বছর জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী একমাত্র জনজাতিদের জন্য সমস্যার সমাধান করবে, বুঝছেন? আপনারা যতই চিল্লান কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একবার এলাকার জল নাই, একবার এলাকা ফ্যান নাই, একবার এলাকার রাস্তা নাই, আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, একবার করবে এডিসি এরিয়া, একবার করবে আগরতলা এরিয়া, একবার করবে বাংলাদেশ এরিয়া। মানুষকে বোকা বানানো কোনো দিনে আর
ত্রিপুরার মানুষ করে যে তোমাদেরকে সহযোগিতা দেবে না, যতই ষড়যন্ত্র করিয়া কিচ্ছু পাবে না। মাত্র 2 বছর আপনার বয়স, মাত্র 2 বছর। আপনার মতো 14 বছর হোক, তারপরে আপনার চেহারা দুটো দেখা যাবে, তারপরে আপনার চেহারা দেখা যাবে। প্লিজ বুঝছেন, কিচ্ছু হবে না। মাননীয় স্পিকার স্যার, শেষ করেন, আমরা অনেক টাইম নিতে, শেষ করেন 1 মিনিটের মধ্যে শেষ করেন। মাননীয় স্পিকার স্যার, আমরা 14 বছর করে আইছি, 14 বছর, তোমরা মাত্র 2 বছর। 10 বছর আগে ক্রস করো, তারপরে বুঝবো। একটা সিট সীমানো, একটা রাস্তা সাহস মানবে ত্রিপুরালের সামনে নির্লজ্জ একটা সিট সীমানো, একটা সিট কি বলছে সদস্য প্লিজ, ওটার আদর্শ নাই, নির্লজ্জ। যদি সাহস থাকতো এই বিধানসভায় সাহস নাই। ঠিক আছে, আমরা সাহস থেকে 14 বছর হয়েছি, সাহস থেকে 14 বছর হয়েছি, তোমরা মাত্র 2 বছর। নির্লজ্জ একটা লোক এখানে বসে আছে, যদি সাহস থাকতো ত্রিপুরার কথা বলতো। বিধানসভায় বলো, আমাদের মতো বিধানসভায় বলেন। তোমাদের মতন আমরা পিছনে গিয়ে বলি না, আমরা বিধানসভায় বলছে। একবার 5 বছরে একবারও আর ত্রিপুরা লাইনের কথা তুলতে পারেনি। আপনি শেষ করেন, আপনার শেষ টাইম, আপনার টাইম শেষ, আপনি শেষ করেন। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, প্লিজ শেষ করেন, আমি ব্যাখ্যা দিয়েছি। আমি আমার বক্তব্যের মাধ্যমে এই বাজেটের এই বাজেটটা যে আমাদের মানে ত্রিপুরা সকল অংশে জনগণের যে আশা, সেটা পূরণের জন্য এটা এই বাজেটে আমরা দেখছি না। এই বাজেট হচ্ছে আশ্বাস, বঞ্চনা এবং অবহেলার জন্য। তাই এই বাজেটকে আমি সমর্থন করতে পারছি না। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। মাননীয় সদস্য রঞ্জিত বাবু, আপনি বলেছেন, বিদ্যাজ্যোতি বলেছে, আপনি পদ্মবিলে পিএমসি স্কুল পদ্মবিল ব্লকে 24 রামচন্দ্রঘাট স্কুলের নাম নক্ষত্র বাড়ি জেবি স্কুল। আপনার এখানে পিএমসি স্কুল হয়েছে। এবার ওইটাতে বিদ্যাজ্যোতি একটা পেয়েছেন, এটাতে পিএমসি 2টো পেয়েছেন আমরা বিধানসভায়। এখন নামটা বলে দিলাম পদ্মবিল ব্লকে। একটা হলো নক্ষত্র বাড়ি জেবি স্কুল, আর একটা হলো বটতলী হাই স্কুল। বটতলী হাই স্কুলটা খোয়াই ব্লকে, আর নক্ষত্র বাড়ি জেবি স্কুলটা পদ্মবিল ব্লকে। এটা না, ঠিক আছে। এটা আর একটা জিনিস, আপনি বক্তব্য রাখতে গিয়ে নতুবা তো যেরকমভাবে বলেছেন মনে হবে আগরতলা শহরকে প্রতি বেশি টাকা দিচ্ছে। এটা মাননীয় অপোজিশন লিডারকে আমি বলছি, যে পাতার থেকে পেজ থেকে স্টেটমেন্ট 11 থেকে আপনারা বলছেন ফান্ড ফ্লো টিটিআইডিসি 672 কোটি 64 লক্ষ, আরবান লোকাল বডিজ অল ইনক্লুডিং আগরতলা 186 কোটি। আমরা তো বলছি যে আগরতলাকে বেশি টাকা দিয়েছে, এই পেজটার মধ্যে আছে, আপনি দেখবেন 186 কোটি আগরতলা সহ টোটাল 20 আরবান ব্লক আরবান বডিজ, আর এডিসি কে হলো 672 কোটি। ফান্ড ফ্লোটা কিন্তু বলছি, সুতরাং বলছে যে আগরতলাকে বেশি টাকা দিয়েছে, ইট ইজ নট কারেক্ট। নতুবা মনে হবে আগরতলা বেশি টাকা পাচ্ছে, ইট ইজ নট কারেক্ট। এটা হলো, আমি বারবারই বলছি, আপনারা কিন্তু এই জায়গাটাতে অনেকেই তারাও বোধে গোলমোল করে বলছে, এই পাতাটা অনলি ফান্ড ফ্লো, অন্য ট্রাইবাল ওয়েলফেয়ার সাপ্লাইন এগুলি আছে। আপনি আমাকে কেন বলছেন? না, রঞ্জিত বাবু বলছে বলে এটা বলছে। রঞ্জিত আপনাকে বলছে, মানে ইউ আর দি লিডার। ঠিক আছে, অপোজিশন তো মাননীয় সদস্য শ্রী সুশান্ত দেব মহোদয়। সুশান্ত বাবু নমস্কার। সুশান্ত বাবু প্লিজ টাইম একদম, কারণ এলে কিন্তু আজকে রাত 10টা বাজবে, যদি সবাই 30 মিনিট করে নেয় হবে না। আমি প্রথমেই এই জনমুখী বাজেটের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। সুদূর প্রসারী এবং উন্নয়ন দিশারী এই বাজেট এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে উপনীত হতে সাহায্য করবে। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, কৃষি সহ সর্বক্ষেত্রে এই বাজেটে জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প আগামী ত্রিপুরাকে এক বিকশিত ত্রিপুরায় উন্নতি করতে পথ দেখাবে। তবে এই বাজেট নিয়ে বিস্তৃত আলোচনা করার পূর্বে আমি কয়েকটা কথা বলতে চাই।
আমার সৌভাগ্য গণতন্ত্রের এই পীঠস্থানে আমি আসার সুযোগ পেয়েছি। রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত হওয়ার আগে এই বিধানসভার পবিত্রতা আমাকে অনুপ্রাণিত করত। আর এই পবিত্র পীঠস্থান উপস্থিত থেকে আজ দেশের জন্য, আমার প্রাণের রাজ্য এবং সর্বোপরি আমার প্রাণের জন্মস্থান বিশালগড়ের জন্য কিছু করার জন্য সুযোগ পেয়েছি। তার জন্য আমি আমার দল এবং আমার বিশালগড়বাসীর হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। প্রথম দিন যখন এই বিধানসভায় প্রবেশ করি, এই রাজ্যের প্রতিদশা রাজনৈতিক ব্যক্তিদের ভিড়ে নিজেকে সামিল করতে পেরে গৌরবান্বিত বোধ করেছিলাম। কিন্তু গত শনিবার এই পবিত্র বিধানসভায় যা হলো তার লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গিয়েছে। শুক্রবার আমার মতো যুবকেরা যারা এই পবিত্র বিধানসভায় এসে দেশ ও রাজ্যের সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখে, তাদের জন্য শুক্রবারের ঘটনা বেদনাদায়ক ও লজ্জাস্কর। বিধানসভায় দাঁড়িয়ে একজন অভিজ্ঞ বিধায়কের এই ধরনের অপশব্দ প্রয়োগ আমাদের মতো যুবকদের এই বিধানসভা নিয়ে রাজ্য যুব সমাজের কাছে ভুল বার্তা বহন করে। তাই আমি এই দিন বিধানসভায় মাননীয় সদস্য অধীনের মন্তব্য ঘোর নিন্দা জানাই এবং তারই সাথে এই রাজ্যের যুব সমাজের কাছে আহ্বান রাখতে চাই, এই ধরনের মানসিকতাকে আপনারা বর্জন করুন। মানুষের মুখের শব্দ তার চিন্তাধারার প্রতিফলন মাত্র। তাই পবিত্র বিধানসভায় অধীনকার মাননীয় সদস্যের বক্তব্য তার মানসিকতাকে জাহির করে। এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে এই বছর 1756 কোটি টাকা খরচে প্রস্তাব রাখা হয়েছে। তারই সাথে রাজ্যের বর্তমান সরকারের সুদূর প্রসারী উন্নয়নমূলক এই বাজেটে রাজ্যের স্বাস্থ্য বিভাগে এক অভূতপূর্ব সিদ্ধান্তকে আমি কুর্নিশ জানাই। রাজ্য সরকারের নতুন সার্বজনীন স্বাস্থ্য বীমা যোজনা, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023 এই সরকারের রাজ্য জনগণের প্রতি সঠিক পদের চিন্তাধারার ধারণাকে প্রকাশ করে। যুগান্তকারী এই সিদ্ধান্তকে আমাদের রাজ্যের গরিব মধ্যবিত্ত সহ প্রায় 4,75,000 পরিবার সরাসরি উপকৃত হবে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারতের পাশাপাশি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের সাধারণ জনগণ 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা ভোগ করতে পারবে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরাও এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে। আমাদের রাজ্যের সরকারি বেসরকারি সহ 133টির পাশাপাশি এই দেশের প্রায় 26,000 হাসপাতাল এই চিকিৎসার সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে। আমরা জানি উন্নত চিকিৎসার জন্য আমাদের রাজ্যের সাধারণ মানুষকে আগে বহিরাজ্যে ছুটতে হতো, আর এই চিকিৎসা খরচের জন্য কারো সারা জীবনের জমানো পুঁজি তো কারোর জায়গা জমি বিক্রি করতে হতো। বিগত 5 বছর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ফলে বহিরাজ্যের রেফারের সংখ্যাটা অনেকটাই কমেছে। আর বর্তমানে রাজ্য সরকারের এই প্রকল্প রাজ্যের সাধারণ মানুষকে অন্তত চিকিৎসা খরচের সর্বশান্ত হওয়া এবং কঠিন চিন্তা থেকে মুক্তি দেবে। তাই এই জনমুখী অত্যন্ত উপযোগী প্রকল্পের জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ দিতে চাই রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে এই রাজ্যের নার্স বা সেবিকা হিসেবে নিযুক্ত স্বাস্থ্যকর্মীকে যোগ্য সম্মান দেওয়ার জন্য। এতদিন যাবৎ স্টাফ নার্স হিসেবে পরিচিত পাওয়া আমাদের সেবিকাদের বর্তমান রাজ্য সরকার নার্সিং অফিসার পদবিতে পরিচিত দিয়ে তাদের যোগ্য সম্মান দিয়েছে। তার জন্য আমি আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজ্যের যুব সমাজের কাছে আজ একটি কঠিন চ্যালেঞ্জ নেশা। এই নেশার অভিশাপ থেকে যুব সমাজকে রক্ষা করতে রাজ্য সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। আমি অত্যন্ত আনন্দিত এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বাজেটেও পদক্ষেপ গৃহীত হয়েছে। রাজ্যের 8টি জেলার 50টি শয্যা বিশিষ্ট 8টি নেশামুক্ত কেন্দ্র গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্যের যুব সমাজের কথা মাথায় রেখে রাজ্য সরকারের বাজেটের এই অংশকে আমি স্বাগত জানাই। তারই সাথে রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে পূর্বতন এবং বর্তমান বিজেপি সরকার অভূতপূর্ব কাজ করছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা দেশের গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তিকরণ সিদ্ধান্তকে আমি একজন বিধায়কের পাশাপাশি একজন রাজ্যবাসী হিসাবে সাধুবাদ জানাই। আমি আশা ব্যক্ত করি রাজ্য পর্যটন দপ্তরের এই সিদ্ধান্ত রাজ্যের পর্যটন শিল্পের অভূতপূর্ব উন্নয়ন হবে এবং বহির্দেশের পর্যটকরা আমাদের রাজ্যে আকৃষ্ট হবে। ইতিমধ্যে গত বছর রাজ্যের পর্যটন আগমন বৃদ্ধি পেয়ে 2,84,000 গিয়ে দাঁড়িয়েছে, যার মধ্যে 35,000-এর বেশি বিদেশি পর্যটক। এই ক্ষেত্রে অবশ্যই বর্তমান রাজ্য সরকারের ভূমিকা প্রশংসার দাবি রাখে। আমার বিধানসভা কেন্দ্রে বিশালগড়ে অবস্থিত রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সিপাহীজলা অভয়ারণ্য তথা মেঘলাচিতা জাতীয় উদ্যানটি উন্নয়নে রাজ্য সরকার পর্যটন দপ্তর প্রভূত ভূমিকা পালন করেছে। সিপাহীজলার বেশ কয়েকটি লগহাট স্থাপনের পাশাপাশি এই পর্যটন কেন্দ্রে অবস্থিত রাজ্যের একমাত্র চিড়িয়াখানার উন্নয়নেও পর্যটন দপ্তর ভূমিকা গ্রহণ করেছে।
আমি তার জন্য একজন বিশালগড়ভাষী হিসাবে রাজ্য সরকারকে এবং পর্যটন দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন যুবক, তাই এই রাজ্যের আপামর যুব সমাজ নিয়ে আমার আবেগ ও চিন্তাভাবনা সর্বাগ্রে স্থান পায়। আর বর্তমানে রাজ্য সরকার রাজ্যের যুবকদের আত্মনির্ভর করে তোলার যে উদ্যোগ গ্রহণ করেছে, সে উদ্যোগে আমি ভূয়সী প্রশংসা করি। তার সাথে আমি অবশ্যই যোগ করতে চাইব, কিছুদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কর্তৃক রাজ্য সরকারের সরকারি চাকুরিতে আবেদন ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করে সরকারি চাকুরিতে রাজ্যের যুবকদের প্রাধান্য দেওয়ায় আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে বলতে চাইব, জীবনের প্রথম অভিজ্ঞতা একজন বিধায়ক হিসেবে এই পবিত্র বিধানসভায় এই বাজেট অধিবেশনে উপস্থিত থেকে নিজেকে গৌরবান্বিত মনে করছি। তার পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী শ্রদ্ধেয় প্রাণজিৎ সিংহ রায়, মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের বলিষ্ঠ ভূমিকায় গৃহীত এই জনকল্যাণমুখী উন্নয়নমুখী বাজেটকে আমি স্বাগত জানাই। এই বাজেটের জন্য আবারও রাজ্যের মন্ত্রিসভার সকল সদস্যদের আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। নমস্কার। মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 7 জুলাই আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী আমাদের এই পবিত্র বিধানসভায় 2023-2024 অর্থবছরের যে বাজেট পেশ করেছেন, আমি মনে করি এই বাজেট একটি দিশাহীন বাজেট। এই বাজেট এই রাজ্যের বেকার, শিক্ষক, কর্মচারী, শ্রমিক সহ সর্বোপরি বিভিন্ন অংশের মানুষ, তাদের মধ্যে কোনো আশার সঞ্চার করতে পারেনি। বিশেষত আমি যদি বেকারদের প্রশ্নে বলি, এই বিধানসভাতেই বিভিন্ন তথ্য একথা বলছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিরাট পরিমাণ শূন্য পদ রয়েছে, কিন্তু এইগুলি পূরণ করবার প্রশ্নে আমরা এই সরকারের কোনো সদিচ্ছা বা এই বাজেটের মধ্যেও সেইভাবে লক্ষ্য করতে পারছি না। পাশাপাশি যদি আমরা উল্লেখ করি, এই 2018 সাল থেকে এখন পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের রাজ্যে শিক্ষক কর্মচারীদের সংখ্যা অনেকটা কমে গেছে। এই সময়ে কিছু নিয়োগ হয়েছে, মূলত বলা যায় টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ একটা বড় সংখ্যা, কিন্তু এই ক্ষেত্রেও আমরা বলতে পারি, আমরা দেখলাম যে টেট উত্তীর্ণ বেকারদের বিগত সময়ে সেখানে তাদের নিয়োগের প্রশ্নে একটা দীর্ঘ সময় আন্দোলন করতে হয়েছে। বর্তমান সময়ে জেআরবিটি এটা নিয়েও চলছে আন্দোলন, এবং সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি হচ্ছে এই সময় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলির মধ্যে, সেটা হচ্ছে শিক্ষকের ক্ষেত্রে সমস্যা। স্যার, আমরা যেটা লক্ষ্য করছি, বিশেষত প্রাথমিক শিক্ষায় এটা মারাত্মকভাবে শিক্ষক সংকট হচ্ছে, এবং এই সময়ের মধ্যে তার ফলে আমরা লক্ষ্য করছি ছাত্ররা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত সেখানে আন্দোলনে নামছেন, বিভিন্ন জায়গায় রাস্তায় বসছেন। আমরা দাবি জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব, যত বেশি সংখ্যক সেখানে শিক্ষকদের নিয়োগ করা যায়, শূন্যপদগুলি পূরণ করা যায়, তার জন্য সেখানে সরকার ভূমিকা গ্রহণ করবেন। আমরা প্রায় সময় একটা কথা শুনে থাকি, এবারও বাজেট আলোচনায় শুনছিলাম আমাদের ট্রেজারি বেঞ্চের বেশ কয়েকজন সদস্য বলছিলেন যে ঋণের প্রশ্নে গত 25 বছর প্রচুর পরিমাণে ঋণ রেখে গেছেন পূর্বতন সরকার। এটা ঠিক যে কোনো সরকারকে ঋণ নিতে হয়, আমাদের যে ব্যবস্থা তার মধ্যে দাঁড়িয়ে সেটা করতে হয়, কিন্তু যেভাবে আলোচনাটা উঠে আসছে যেন মনে হচ্ছে এই সময়ের মধ্যে আর কোনো ঋণ নেওয়া হয়। 2018 সালের আগে 70 বছরে যা ঋণ ছিল, আমরা দেখলাম এই গত 5.5 বছরের মধ্যে সেই ঋণ সেটাকেও ছাপিয়ে গেল, ফলে ঋণের বোঝা বাড়ছে আমাদের রাজ্যে। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা যদি বিভিন্ন দপ্তরগুলির অবস্থা সেখানে দেখি, একদিকে যেমন ঋণ বাড়ছে, দেনা বাড়ছে, সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না। প্রথমত আমি বলবো বিদ্যুৎ দপ্তর সম্পর্কে। বিদ্যুৎ দপ্তরের পরিষেবায় এটা ঘটনা যে গোটা রাজ্যের মানুষ এখন তিতিবিরক্ত।
বিদ্যুৎ দপ্তর দিনের পর দিন তার পরিষেবাটা নিম্নমুখী হচ্ছে। মানুষের চাহিদা প্রত্যাশা যতটুকু সেটা পূরণ করতে পারছেন না। আমরা দেখি ভিতর এলাকাগুলির মধ্যে, একটু প্রত্যন্ত এলাকায় দিনের পর দিন যায়, সেখানে বিদ্যুৎ থাকে। বিদ্যুৎ যাওয়ার পরে যখন সেখানে ডিপার্টমেন্টে কল করা হয়, তারা সেখানে বলছেন আমাদের স্টাফ কম, আমরা পাঠাতে পারছি না, অর্থাৎ ম্যান পাওয়ারের প্রচন্ড সংকট। এই ক্ষেত্রে আমি বলবো, এবং শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের ক্ষেত্রে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ম্যান পাওয়ারের সংকট, কিন্তু বিদ্যুৎ দপ্তর এই সময়ের মধ্যে সবচেয়ে একটা বাজে পরিষেবার মধ্যে চলে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে সেই দপ্তর সম্পর্কে আরো বেশি সেখানে নজর দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর একটি গুরুত্বপূর্ণ দপ্তর রাজ্য সরকারের। 2018 সালে বিজেপি আইপিএফটি সরকার আসার পরে সেখানে বলা হয়েছিল যে এই রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করা হবে 2022 সালের, অর্থাৎ তাদের উৎপাদন বাড়ানো হবে, তার মধ্য দিয়ে তাদের আয় বাড়ানো হবে। এবং এই সময়ের মধ্যে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ডাকডোল পেটানো হচ্ছে, সেটা হচ্ছে এই সরকার আসার পরে সেখানে এফসিআই এর মাধ্যমে যে ধান ক্রয় করার বিষয়টা শুরু হয়েছে। অবশ্যই আমরা অভিনন্দন জানাই, এটা প্রশংসনীয় উদ্যোগটা। এটা পূর্বতন সরকারের সময় শুরু হয়েছিল, উদ্যোগটা নেওয়া হয়েছিল, কিন্তু প্রসেসিংটা করা যায়নি সেইভাবে। আপনারা ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্য পেয়েছেন ভালোভাবে, আপনারা করতে পেরেছেন, অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে আমাদের রাজ্যের কৃষকদের একটা বড় অংশ এখনো এই এফসিআই এর ধান সংগ্রহের যে প্রক্রিয়াটা তার বাইরে রয়েছে। আমাদের এই বিধানসভার মধ্যে বিভিন্ন সময় যে তথ্যগুলি আমরা দেখেছি, আমি অন্তপক্ষে 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত বিভিন্ন প্রশ্নগুলি আমি সেখানে দেখে যে বিষয়গুলি আমার নজরে এসেছে। সর্বশেষ আমি যেটা দেখেছি 22শে মার্চ 2022 সাল আমাদের এই বিধানসভায় একটা প্রশ্নের উত্তরে সেখানে বলা হয়েছিল যে আমাদের রাজ্যে ধান চাষির সংখ্যা কত। সেখানে দেখলাম সংখ্যাটা হচ্ছে 3,69,377 জন, একটা বিরাট সংখ্যা। এবং ওই বছর, ওই অর্থ বছরে কতজন চাষি সেখানে তাদের ধানটা সেখানে গিয়ে বিক্রয় করেছেন, সে উপকৃত ধান চাষির সংখ্যা কত, সেখানে দেখা গেল সেই সংখ্যাটা হচ্ছে 12,541 জন। অর্থাৎ শতাংশের হিসাবে আমরা বলতে পারি উপকৃত কৃষকের সংখ্যাটা মারাত্মক খুব বেশি না, 3.39%। সেইভাবে যদি আমরা লক্ষ্য করি উৎপাদিত ধান সম্পর্কে, উৎপাদিত ধান আমাদের রাজ্যে বিভিন্ন সময় যে তথ্যগুলি দেখেছি, একেবারে 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত আমি বলতে পারি সাধারণত 12 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি ধান উৎপাদন হয় আমাদের রাজ্যে। কখনো কিছুটা বেশি, কখনো অল্প কিছুটা কম, ধরুন 12 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি সেখানে ধান উৎপাদন। 21-22 অর্থ বছরের যে তথ্য পেয়েছি সেখানে দেখা গেল আমাদের রাজ্যে ওই বছর ধান ক্রয় করা হয়েছে সরকার কর্তৃক, সর্বশেষ যে হিসাব সেটা হচ্ছে 19,817 মেট্রিক টন। অর্থাৎ শতাংশের হিসাবে যদি দেখি সেটা 1.5 থেকে 2% মধ্যে। তাই আমি অনুরোধ করব যে সরকার কর্তৃক ধান ক্রয় করার যে কাজটি, এটাকে আরো ব্যাপকভাবে করার উদ্যোগ নিতে হবে। এই প্রশ্নে আমি বলবো যে ফসল ওঠার সাথে সাথেই ধান ক্রয়ের ব্যবস্থা করা দরকার, এবং আমাদের রাজ্যের এডিসি এলাকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধান ক্রয়ের কেন্দ্র সেখানে আরো নতুন নতুন করে খোলা দরকার। যে কয়েকটা কেন্দ্র রয়েছে তার মধ্য দিয়ে হচ্ছে না, সেখানে আরো অনেকগুলি যদি করা যায় সেইভাবে সেন্টার, তাহলে কৃষকরা উপকৃত হবেন এবং সর্বোপরি কৃষকদের সেখানে ধানের সহায়ক মূল্যটা বাড়াতে হবে। আমি আপনার মাধ্যমে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী রয়েছেন ওনার নজরে বিষয়গুলি রাখলাম। পাশাপাশি আমি বলতে চাই আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের প্রসঙ্গে, শিক্ষক কর্মচারীদের ডিএর প্রসঙ্গে এখানে সম্মানীয় সদস্যদের মধ্যে বেশ কয়েকজন আলোচনা করেছে। আমরা দেখেছি অতীতে আমাদের রাজ্যে, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার যেমন প্রতি বৎসর 2 বার
সেখানে কর্মচারীদের ডিএ প্রদান করে থাকেন। আমাদের রাজ্যে এটা গত 40-45 বছর যাবৎ এটা ধারাবাহিকভাবে চলছিল যে বছরে 2 বার সেখানে শিক্ষক কর্মচারীদের ডিএ দেওয়া। কিন্তু 2018 সালের পর থেকে সেটা হচ্ছে না। হ্যাঁ, একসঙ্গে এককালীন আপনারা 12% ডিএ দিয়েছেন, অতীতে এর চাইতেও বেশি দেওয়া হয়েছে এককালীন, কিন্তু এটা বড় বিষয় না। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে পুরানো যে পদ্ধতি আমাদের রাজ্যে ছিল ডিএর প্রশ্নে, যে প্রতি বছর অন্ততপক্ষে 2 বার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীরাও যেন ডিএ পাওয়ার সুযোগ পান, তার জন্য সরকারকে সেখানে ভাবনা চিন্তা করা দরকার। এই সময়ের মধ্যে একটা বিরাট পরিমাণ বকেয়া তাদের দিয়ে সেটাকেও মিটিয়ে দেওয়ার প্রশ্নে সেখানে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি। পাশাপাশিভাবে আমি বলবো শিক্ষক কর্মচারীদের পেনশন সম্পর্কে আমাদের মাননীয় বিরোধী দলনেতা আলোচনার সময় বলছিলেন যে আমরা দেখছি আমাদের দেশের বেশ কিছু রাজ্য সেই পুরানো পেনশন পদ্ধতিতে ফিরে যাচ্ছে। আমাদের রাজ্য সরকারটাও বিষয়টা নিয়ে ভাবুন। পাশাপাশি ডায়ানান্নেস, আমি বলবো যে পুরানো যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিতে ফিরে যাওয়া দরকার। সেখানে নতুন পদ্ধতিতে বলা হচ্ছে 50 বছরের বেশি হয়ে গেলে শিক্ষক কর্মচারীরা ডায়ানান্নেসের সুযোগ পাবেন না, অন্যভাবে কিছু বেনিফিট পাবেন তাদের পরিবার, কিন্তু চাকরির সুযোগটা পাবেন না। আসলে স্যার এটা ঘটনা যাদের অসুস্থতা হয়, মৃত্যু হয়, একটু বয়স হলে পরেই, সেই ক্ষেত্রে বলবো এই বিষয়টাকে আবার পুনর্বিবেচনা করার জন্য পুরানো পদ্ধতিটা আবার চালু করা যায় কিনা এই বিষয়টা দেখা। পাশাপাশি ভাবে 2022 সালের বাজেটে সেখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছিল শিক্ষক কর্মচারীদের প্রশ্নে, ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল এবং 22-23 বাজেটে সেখানে 20 কোটি টাকা ব্যয় বরাদ্দের সংস্থানও রাখা হয়েছিল। আমি জানতে চাইবো আপনার মাধ্যমে এই প্রকল্পটি কি অবস্থায় আছে বা কতটুকু চালু হলো, কি বিষয়। মাননীয় সদস্য। হ্যাঁ বলুন স্যার প্লিজ। হ্যাঁ শেষ করছি। আমি বলছিলাম স্যার এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে ভিলেজ কমিটি সম্পর্কে। ভিলেজ কমিটি একটি গণতান্ত্রিক ব্যবস্থা, কিন্তু আমাদের রাজ্যে একটা দীর্ঘ সময় হয়ে গেল যে ভিলেজ কমিটিগুলি নির্বাচন হচ্ছে না, কি তার রহস্য জানি না। এই বিষয় নিয়ে বারে বারেই যখন আলোচনা হয় ঠিক সেই অর্থে আমরা তার কোনো সঠিক উত্তরও পাচ্ছি না। বাজেটে আছে কি এটা? এই না, বাজেটে নেই স্যার, কিন্তু একটা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমি প্রশ্ন এনেছিলাম, কিন্তু আমার প্রশ্নটা ডিজেলাও হয়েছে। এই বিষয়টা আমি জানতে চেয়েছিলাম। বলা হয়েছে এটা রাজ্য সরকারের বিষয় না, এটা নির্বাচন দপ্তর টপ্তর ইত্যাদি বিষয়। কিন্তু আমি খুঁজতে গিয়ে দেখলাম স্যার যে 27 নভেম্বর 2018 সাল এই বিধানসভায় এই ভিলেজ কমিটি সংক্রান্ত একটি প্রশ্ন এসেছিল। ট্রেজারি বেঞ্চের সদস্য মাননীয় রঞ্জিত দাস মহোদয় সেই প্রশ্নটা এনেছিলেন। তখন ভিলেজ কমিটি নির্বাচনের প্রশ্ন ছিল না, কিছু শূন্য পদের নির্বাচনের কথা ছিল। তখন উত্তর দেওয়া হয়েছিল যে রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি, রাজ্যের নির্বাচন কমিশনকে অনুরোধ করা হচ্ছে যে এটা করার জন্য। উত্তরটা দেওয়া হয়েছে, কিন্তু এবার দেখলাম বিজালাও করা হচ্ছে। এবং পাশাপাশি আমি স্যার সবশেষে যে কথাটা বলতে চাই যে আমাদের এই বাজেটের আলোচনার যে সময় মাত্র 4 দিন হওয়ার ফলে স্বাভাবিকভাবে আপনিও তারা দিচ্ছেন বুঝতে পারছেন, এখানে ট্রেজারি বেঞ্চ বলুন আর বিরোধী বেঞ্চের বলুন, আমরা যারা এখানে বসে আছি মনের ইচ্ছার বিরুদ্ধেই বসে আছি, এখন আর শরীর সায় দিচ্ছে না এত দীর্ঘ সময় নিয়ে আলোচনা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, আমরা সবাই শুনবো, এর আগে আরো বেশ কয়েকজন সদস্য বলবেন। তাই আমি আবারও বলবো যে বিধানসভার অধিবেশন যদি সম্ভব হয় আপনি ভাবুন, প্রয়োজনে আরেকদিন বৃদ্ধি করুন। আমি আমার আলোচনার সবশেষে আবারও এই বাজেটের বিরোধিতা করে আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়া। মহোদয়কে ধন্যবাদ জানাই আমাকে এই পবিত্র বিধানসভায় আলোচনা করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। তো গত 7 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন আমি তা পূর্ণভাবে সমর্থন করি। এই কারণে এই বাজেট জনকল্যাণমুখী বাজেট। এই বাজেট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে বাজেট।
এই বাজেট আমাদের এসটি, এসসি, ওবিসি, আমাদের মহিলাদের, ছাত্রছাত্রীদের এবং আমাদের শ্রমজীবী, চাকরিজীবী সবার পক্ষের বাজেট। তো আমি গত দিন দেখেছি আমাদের একজন আমার থেকে অনেক সিনিয়র, আমি এবং উনাকে শ্রদ্ধা করি, উনি বলেছেন আমাদের এই সরকার নাকি কৃষকদের সম্বন্ধে ভাবেন না এবং আমাদের ত্রিপুরাতে নাকি পর্যাপ্ত পরিমাণে সার ওষুধ থাকে না। তো আমি বলতে চাই আমার যে রাজনগর বিধানসভা, এখানে আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম বিগত সরকারের সময় আমাদের এগ্রিকালচার স্টোরে যখন সার ওষুধ আসতেন তখন সেখানে তালামারি দিয়ে বিএলডব্লিউকে সতর্ক করে দেওয়া হতো টোকেন ছাড়া কাউকে সার ওষুধ যেন না দেওয়া হয়। আমি কৃষকের মেয়ে, আমার বাবার 20 থেকে 22 কানি সম্পত্তি ছিল। আমার বাবা যখন প্রধানের বাড়িতে বা মেম্বারের বাড়িতে টোকনের জন্য যেতেন তখন আমরা দেখতাম মেম্বার সাহেব পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতেন, উনি দাঁত ব্রাশ করতেন অথবা বিড়ি টানতেন এবং উনার স্ত্রীকে বলে দিতেন মজুমদার সাহেব যদি আসে বলবে মেম্বার সাহেব বাড়িতে নেই। 2 দিন আমার বাবা চলে আসতেন, পরে আমার বাবা লজ্জাবোধ করে সেখান থেকে সার ওষুধ আনতেন না, চওড়া সুদে বাজার থেকে সার ওষুধ নিয়ে আসতেন। এখন আমি দেখেছি আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো টোকেন লাগে না, বিনা টোকেনে নির্ভয়ে মানুষ এগ্রিকালচার অফিসে গিয়ে সন্ধ্যা পর্যন্ত সার নিয়ে আসেন এবং সেখানে কোনো দলমত নির্বিশেষে সবাই সার নিয়ে আসে। আর দেখতাম উনারা সব সময় মিছিল করতেন শ্রমজীবীর পক্ষে, কৃষকদের পক্ষে, কৃষকের বন্ধু। উনারা কৃষকদের কি করতে জানেন? খন্দের মৌসুমে উনাদের যে বিশেষ তহবিলের চাঁদা হিসাবে 2-3 জন নেতা বিশিষ্ট লোক সামনে থাকতেন এবং কয়েকজন শ্রমিককে পেছনে বস্তা দিয়ে তাদেরকেও সেদিন সাহস দেখিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে তাদের বিশেষ তহবিলের চাঁদা হিসেবে 3 বড় কাঠা বড় দান নিয়ে আসতেন। সেটা ছিল তাদের কৃষক বন্ধু দরদি তাদের। আর এটা করতেন তারা আমাদের, আপনারা অনেকে জানেন আমাদের পাড়াতে, আমাদের বড় বাজারগুলোতে কীর্তন হয়, মহাপ্রভুর কীর্তন, রাম ঠাকুরের কীর্তন। ওই সময় উনারা থাকতেন এই কীর্তনের প্রেসিডেন্ট, সেক্রেটারি। যখন উনাদেরকে নিয়ে একটা মিটিং করা হতো মহাপ্রভু চাঁদা কালেকশনে যাবে বা রাম ঠাকুরের চাঁদা কালেকশনে যাবে, উনারা সরকারে মত পোষণ করতেন যে 2-1 দিন পরে যাও, মানে সেখান থেকে ফিরে এসে উনারা মিটিং করতেন উনাদের বিশেষ তহবিলের চাঁদাটা যেন আগে কালেকশন করা হয়, না হলে উনারা বাড়িতে গিয়ে পরে চাঁদা কম পাবেন, ধানের কাটা কমে যাবে। এটা করে উনারা সেখান থেকে ধান নিয়ে আসতেন। এই ছিল তারা কৃষক বন্ধু। আর যদি আমাদের যে সিনিয়র, আমি গুরুজন বলবো উনাকে, যে এমএলএ বিধায়ক সাহেব গতকাল বলেছিলেন আমাদের খাদ্য দপ্তরের কথা, আমাদের রেশনিং এর কথা। আমি দেখেছি আমরা যখন ছোট ছিলাম তখন আমরা রেশন শপে চাল, তেল, কেরোসিন তেল এবং নুন পেতাম। তারপর দেখেছি আটা এবং চিনি সংযোজন হয়েছে, কিন্তু বিগত সরকার যাওয়ার আগে চিনিটাও রেশন থেকে উধাও হয়ে গেছে। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রেশনের সব রকমের মশলার ব্যবস্থা করা হয়েছে, চিনির ব্যবস্থা করা হয়েছে, চা পাতা থেকে সব ব্যবস্থা করা হয়েছে, বাকি আছে শুধু আদাটা। তো আমি আশা করি আগামী দিনে আদা, যে হলুদের মতো আদাটাকে গুঁড়ো করে আমাদের রেশনে দেওয়ার ব্যবস্থা করা হবে। আদার প্রয়োজন বেশি আমাদের, সেজন্য আমি বলি আদাটাও হবে। আর উনারা আমার দীপঙ্কর দাদা, আমি উনাকে শ্রদ্ধা করি, আমি ছোট থেকে উনার নাম শুনেছি। উনি বলেছেন বিদ্যাজ্যোতি স্কুল, উনাদের দেওয়া ইংলিশ মিডিয়ামে সাইনবোর্ড টাঙিয়ে বিদ্যাজ্যোতি স্কুল করেছে। তো আমি উনাকে বলতে চাই, আমার রাজনগর বিধানসভায় গত 25 বছরে 2টি ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। একটা ছিল বরপাতরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, আরেকটা ছিল রাজনগর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত 5 বছর আরো 2টি ইংলিশ মিডিয়াম স্কুল দিয়েছেন, উনি হয়তো জানেন না। একটা হলো রাধানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, অন্যটা হলো একিমপুর হাই স্কুল। হয়তো পুরানো স্কুল হিসাবে রাজনগর দ্বাদশ শ্রেণী কলোনি এবং বরপাতরি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি ঘোষণা করেছেন। উনি ভাবছেন উনাদের দেওয়া স্কুলকে বিদ্যাজ্যোতি ঘোষণা করেছেন, আমাদের এখানে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নেই। উনি যদি দেখেন, শিক্ষা দপ্তর থেকে যদি খোঁজ নিয়ে দেখেন আমাদের দক্ষিণ জেলাতে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কয়টা ইংলিশ মিডিয়াম স্কুল দিয়েছে, বিদ্যাজ্যোতির কথা বাদে দিলাম, কয়টা ইংলিশ মিডিয়াম স্কুল দিয়েছে উনি শিক্ষা দপ্তর থেকে জেনে নেবেন। এবং আমি আরো পাশাপাশি বলতে চাই, আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের সরকার আসার পর আমি যখন এসএমসি কমিটিতে যাই
তখন আমি দেখি আমাদের 6 থেকে 14 বছরের অনেক ছেলে মেয়ে স্কুল ছুটছিল। আমরা এসএমসি কমিটি এবং বিদ্যালয়ের শিক্ষকের সহযোগিতা, আমাদের গ্রামবাসীর সহযোগিতা আমরা এই 6 থেকে 14 বছরের ছেলে মেয়েদেরকে ইংলিশ স্কুলে যুক্ত করেছি এবং সেখান থেকে এবার আমার বিধানসভা থেকে 5-7 জন ছেলে মেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে যারা ছিল স্কুল ছুট। সেখানে কি আমাদের উন্নতি হয়নি? আর আমাদের বিদ্যালয়গুলিতে আমরা যে টেরাম পার্ক করেছি, পার্ক বানিয়ে দেখিয়েছে আমাদের শিক্ষা দপ্তর, সেখানে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা অনেক জাগ্রত হয়েছে। আর আমি যখন এসএমসিতে ছিলাম তখন দেখি আমাদের ক্লাস 6-7-এ পড়া ছেলেমেয়েরা কোনটা স্বরচিহ্ন, কোনটা স্বরবর্ণ, কোনটা ব্যঞ্জনবর্ণ জানেন না এবং আক্ষরিক অর্থে ক্যাপিটাল লেটার, স্মল লেটার চেনেন না। আমাদের বিগত শিক্ষামন্ত্রীর সহযোগিতা আমরা সেখানে সাধনা প্রেরণা ভাগ করেছি। সাধনা প্রেরণার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা স্বরচিহ্ন, ব্যঞ্জনবর্ণ এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার সেগুলো শিখিয়ে দেখিয়েছি। আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরও মানসিকতা আগের চেয়ে অনেক বেড়েছে। ওনারা ভাবতেন আগে যেন এক একটা শিক্ষকদের যে বসার কক্ষ ছিল সেটা যেন একটা পার্টি অফিস ছিল। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে দেখানোর জন্য যেতাম, সেখানে বসে তারা পার্টির আলোচনা করতেন। তো আমি বলি ওই সময়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকা সত্ত্বেও আমাদের ছেলে মেয়েরা কেন স্বরচিহ্ন চিনতেন না, ব্যঞ্জনবর্ণ চিনতেন না? আমাদের সরকার আসার পর কেন সাধনা প্রেরণা ভাগ করতে হয়েছে? ছেলেদের মেয়েদেরকে সেভাবে শেখানো হয়েছে। স্বল্প শিক্ষকতার কারণেও যারা অঙ্কে কম জানে তাদেরকে আমরা সাধনা ভাগ করেছে এবং যারা কোনো অক্ষরে চিনেন না তাদেরকে আমরা প্রেরণা নিয়েছে, সেই শিক্ষাটুকু আমাদের সরকার দিয়েছে। তো স্কুল ছুট ছাত্রছাত্রীদেরকে আমরা এনে শিক্ষার ব্যবস্থা করেছি। আমার এখানে একটা জনজাতি এরিয়া, সেখানে আমি আমার শিক্ষক মহোদয় সহযোগিতা এবং আমরা সকলে মিলেমিশে আমরা সেখানে একটা জনজাতি হোস্টেল করার জন্য আবেদন করেছি। আমি দেখেছি গত কয়েকদিন আগে সেখানে শিক্ষা দপ্তর গিয়ে স্থান নির্ণয় করে এসেছে, সেখানে জনজাতিদের জন্য একটা হোস্টেল হবে। আমাদের উদ্দেশ্য হয়েছে যে স্কুলে যেহেতু একবেলা খাওয়া দেয়, তখন আমাদের জনজাতির অনেকে এই খাওয়াটার আমি কাউকে ছোট করার জন্য নয়, আমাদের মুন্ডা বিল আমার এলাকাতে বেশি এবং শিক্ষার হার সেখানে কম, তারা শিক্ষা সম্বন্ধে একদম বুঝে না। তো আমরা বলেছি যে সেখানে যদি দুবেলা তাদেরকে হোস্টেলে রেখে দুবেলা খাইয়ে যদি রাখা হয় তাহলে শিক্ষার প্রতি তাদের আগ্রহ হবে। সেজন্য আমরা হোস্টেল খোলার আবেদন করেছি এবং হোস্টেল খোলার আমরা অনুমোদনও পেয়ে গেছি। কিছুদিনের মধ্যে হয়তো আমাদের হোস্টেল চালু হওয়ার, আমাদের হোস্টেলের কাজ শুরু হবে। তো আমি বলি আমাদের সরকার আসার পর শিক্ষার মান উন্নয়ন হয়েছে, কোথাও অবনতি হয়নি। যদি আমরা দেখি সর্বোপরি আমাদের এই সরকার জনকল্যাণমুখী কাজ করেছে এবং বিগত দিনেও জনমুখী কল্যাণ কাজ করবে, এটা আমরা আশা রাখি। আর আমার অভিজ্ঞতার নিরিখে বলেছি, আমরা যখন পবিত্র বিধানসভা আসার আগে অনেকে ভাবি এই বিধানসভা থেকে আমরা কিছু নিয়ে যাব, আমরা ত্রিপুরা রাজ্য গঠন করব, ত্রিপুরা রাজ্যকে ভাঙ্গাতে নয়, আমরা ঘোরাতে বিশ্বাসী, আমরা ভাঙ্গাতে বিশ্বাসী নয়। কিন্তু যখন পবিত্র বিধানসভায় আসি বিগত 7 তারিখ থেকে আজ পর্যন্ত দেখি শুধু ত্রিপুরাকে ভাঙ্গার ব্যবস্থা, ভাঙ্গার ঘোরার কথা নিয়ে। তো আমি অনুরোধ রাখবো, আমরা ত্রিপুরাবাসী, আমরা জাতি উপজাতি ভাই বোন, আমরা ত্রিপুরা মায়ের সন্তান, ত্রিপুরা মায়ের আশীর্বাদে আমাদের ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যিত। তো আমরা এই ত্রিপুরাকে না ভেঙে আমরা যদি আমাদের কোথায় কি করলে আমাদের ত্রিপুরার উন্নতি হবে এবং আমাদের ত্রিপুরাকে আমরা যাতে ভারতবর্ষের নয় পৃথিবীর মাঝে ছড়িয়ে দিতে পারি। এবার G20-র মাধ্যমে আমাদের ত্রিপুরাকে যেভাবে সকালে চিনেছে, আগামী দিনে যাতে আমাদের ত্রিপুরাকে আরো সবাই জানে শুনে, সেই নিরিখে আমি বলবো আমরা সকলে একত্রিত হয়ে আমরা ত্রিপুরাকে সাজাবো, আমরা ত্রিপুরাকে ভাঙবো না। আমরা ত্রিপুরা মায়ের আশীর্বাদে আমরা এখানে মিলেমিশে সবাই বাস করব। এই আশা আকাঙ্ক্ষাটুকু রেখে আমি আমার ক্ষুদ্র আলোচনাটুকু এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার। মাননীয় সদস্য শ্রী পাল দাংশু মহোদয়। Honorable Speaker, sir, thank you so much for giving me this opportunity. Today, here if I speak in English, our Treasury bench members might entitle us as a Onara English Balo Bole. But my Bengali is weak, so for everyone's easier communication, I will speak in English. There is a chatter in this house since last few days that
this budget is prepared in a mannered way. But I don't know how much this budget will fulfill the aspiration of the people of Tripura, especially people who comes from the 6th schedule area, TTADC area. In this budget, the first thing that caught in my eye is the ICA. Here we have many media friends in our gallery who stays with us till the last session. Actually, for them, this budget have not thought anything. This budget did not mention anything for them. We proudly say they are the fourth pillar of the nation. But in this budget, there should have been a residential quarters for them. I proudly thank our former ICA Minister, Sri Sushanta Chaudhary ji, which has never been done before. There are many news channels which has been enlisted newly, and many senior journalists, and as well as junior journalists also, they have been accredited. I'm very thankful for him. But I will say, only giving enlistment and giving accreditation is not enough for the media persons. Actually, media should be given respect with colony, with quarters, and with pension schemes. I have been acknowledged that media are given medical insurance, health insurance. So, only the health insurance will not be enough for the media persons, I think. This budget should include about their quarters, their future plans also. As a young legislator, I would like to draw kind attention in the sports affairs. See, we indigenous people of Tripura, we are sports enthusiasts. We love sports so much. But this budget doesn't include any scheduled tribe assistant professors for sports institute or sports college. We have one physical institute college in Panisagar. I think there is no scheduled tribe assistant professors there in sports. All these things should be included in this budget. Then we would be much more happier. In health, there are many schemes, many yojanas for health also. But you see, where I come from Dhalai district, which is known as the aspirational district in the state. So, health should be focused in more backward areas. In my village, there is a hospital, Dumachara PHC. There is no enough staff quarters. You imagine a lady staff nurse coming to duty, her night duty, which starts from 8 p.m. to morning 8 a.m. Without quarters, how hard their life would be. This kind of construction projects and quarters should also be included in health. This is what I believe. I think this budget will also be scrutinized again for all these backlogs which should be done, which have to be done. When we talk about tribal welfare, I'm very happy that this budget has shown the figure which the Board of World Bank had given. The World Bank had approved around 175 million US dollars, which is approx of 1,435 crores for the welfare of tribals. But does it really goes to the tribal areas? Does the fund really goes to the tribal areas? How soon
how much do department expertise to send a fund to tribal areas? This is what I think. This is what everyone thinks who comes from the indigenous community. When TTADC sends a budget, financial budget of around 1100 crores or 1200 crores, ADC is provided with how much? 2%? Earlier it was more or less. I appreciate the budget has been improved and increased. Now it's 2.7%. But the budget is not sufficient. We all know this is what the chatter has been in the whole state. The budget is not enough for the tribal welfare, for the indigenous people of Tripura. This is what the government, the present government, should rectify things. In this budget, we talk about GSDP, artificial intelligence, science city, satellite town developments, logistical hubs, transport, international investors coming to state, all these proposals we see in the budget. But all the members in the House, you must agree that urban areas are more developed and faster, it's developed quicker, more than the rural areas. I will admit this treatment as a stepmotherly treatment. You see, I challenge here the members who says that we are doing. Yes, I agree. This government is new. The pandemic, the COVID has spoiled 1.5 years. But beside, the government should be more focused. When people are talking about science city, logistical hubs, DNAs, our people, my constituency, there are more than 10, 15 villages, they have not seen electricity. 70 families and 50 families will get solar light and the other 20 will not get. This is the ground reality. When we talk about the electric, there are many new schemes or companies, agencies in power department coming, which is introduced in this bill also. Let me tell one example of the bill, of the agencies, like TPTL, NTPC, TREDA, FEDCO. You go to the department, you go to the electric department. My people had submitted tons of applications that, sir, we don't have electric in our village. What I say? I say, let's go together and talk. When we talk to the department, the FEDCO will say, sir, amaderke to fan dewa hoyeche na. Tai amra the electric poles we cannot install. Unless and until we get fund, we cannot install the poles, or the road connectivity is bad. That is why our car cannot go, our company doesn't reach there. Some villages are established in 1913, before the independence, 1940, 1945. You see, the roads are muddy road, not even brick soil. So how can you say, sabka saath, sabka vikas? I believe the members of the House, the leader of the House, will look into the areas of TTADC more than discriminating us. This is what I believe. We talk about the Panchayat budget, about the paperless office, transparency. No office is transparency. You go to office, Panchayat secretary will say, action plan is not printed. You ask the scheme, Panchayat secretary will never tell the scheme to
the people, the public. Why? Because they are scared. They will need to work more. The block officers, sub-divisional officers, even the district officers, they rarely visit offices in the ground, in the panchayat. And they think that once I will visit this year and the office will run in autopilot. But wrong, the office doesn't work like that. You see, every year, the blocks and the panchayat office have lakhs and lakhs of unspent money. Why? Last time I have done a meeting in my block, Monuardi block. I have asked the block development officer, why is the budget not spent in the last financial year? Then one of the panchayat secretaries said, sir, block has not given us budget estimate, so we are not able to work. Then whom are we to blame? The last financial year money we cannot spend, and next year you will have another new scheme. So people will get busy into that scheme and the money will go to waste again. And you see in our village, in the rural areas, there is no roads, no water. You have to admit that, you have to agree that. We talk about Jal Jeevan Mission. All the schemes, all the tap lines, household tap connectivity which we say, that is all connected in urban areas. You come to my constituency, I welcome. In my constituency, people still drink water from stream water. And luckily, if some villages get deep tube wells or water system, they cannot drink the water because of iron. Because in the Jal Jeevan Mission, they did not include the purification, so that the iron can be prevented and the water can be drinkable. This is the truth. And sir, the new proposal of mission, Mukhya Mantri Tribal Development Mission, that is for tribal, but very unfortunately it's only proposed for 30 crores. With 30 crores, what can you expect development, which you have included here? Education, health, road, nutrition, sanitation, drinking water. With only 30 crores. The skill development itself is proposed for 50 crores. And when it comes to tribal welfare or the tribal development scheme, it's only 30 crores. Yes, I know it's addition, but the skill development should not be, the skill development proposed budget should not be greater than tribal welfare schemes. Yes, I understand, I appreciate that, it's for all. But we would really appreciate more if the skill development budget is lower than the tribal welfare budget. Mananiya Sadasya, please. Yes, sir. Try to conclude. Yes, I'm concluding. Thank you. So, I will say any member here who is satisfied with the budget of the tribal welfare of the or the ADC area budget, then I must say God bless your knowledge. To keep the democracy healthy, or if you follow the mantra Sabka Saath, Sabka Vikas, then please rectify this budget again. I will consider this budget as a systematic, discriminated budget. And this is the reason maybe we are asking for permanent solution, that is separate state. We don't want to have any debate or any misunderstanding or anything with any of the member here. We need the rights
we are asking for our rights. I think this is what our constitution also says. Thank you. Ambai. Okay. মাননীয় সদস্য শ্রী অশোক মিত্র মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অসংখ্য ধন্যবাদ যে আমাকে অনুমতি দিয়েছেন কিছু বলার জন্য। গত 7 তারিখে মাননীয় অর্থমন্ত্রী এখানে যে বাজেট পেশ করেছেন, সে বাজেটে উনি 177টি পয়েন্টে উনি ওনার বক্তব্য রাখার চেষ্টা করেছেন, প্রস্তাব করেছেন, এবং বুঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। প্রাঞ্জল ভাষায় উনি প্রকাশ করেছেন, আমি সবটাই করেছি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা বাজেটকে সমর্থন করার জন্য যে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে থাকা দরকার, এখানে কিন্তু এই বাজেটের মধ্যে সেগুলো অস্পষ্ট কিংবা অপূর্ণতা রয়েছে। এই জন্য আমি এই বাজেটকে বাস্তবমুখী কিংবা জনমুখী বাজেট হিসাবে মানতে পারছি না। আমি এই জন্যই বাজেটে যে ত্রুটিগুলো আছে, যেগুলো পরিবর্তন করা দরকার গুরুত্ব সহকারে, তার সম্পর্কে 2-1টি আলোচনা করছি। বিশেষ করে আমি যে নির্বাচনী ক্ষেত্র থেকে জয়ী হয়েছি, ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র, আমি শুধু আমার বিধানসভা কেন্দ্রে কিছু বাস্তব পরিস্থিতি নিয়েই আলোচনা করব। সঙ্গে সঙ্গে স্বাভাবিক কিছু ঘটনাও আমার আসবে, যেগুলো গুরুত্ব দেওয়ার দরকার। গত 5 বছরে এখানে ট্রেজারি বেঞ্চের মাননীয় সদস্য যারা, তারা অনেকে দাবি করেছেন যে তাদের বিধানসভা ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। কিন্তু আমি আমার বিধানসভা ক্ষেত্র ঋষ্যমুখে আমি ঘুরেছি বিধানসভা চলাকালীন যখন নির্বাচন হচ্ছে, তারপরে 2-1বার গেছি, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কিছু বাধা এসেছে, তাও আমি বলবো। সেখানে আমি দেখেছি যে এই বিধানসভা ক্ষেত্রে স্কুল বলুন, স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল 8টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, কিন্তু তার যে 5 বছরের যে সংস্কার প্রয়োজন, এই সংস্কারটা কিন্তু হয়নি। রাস্তাঘাট, গ্রামীণ রাস্তাঘাট প্রচুর আছে গ্রামে, সেই প্রধানমন্ত্রী সড়ক যোজনায় কানেক্টিং রোড আছে, কিন্তু সেই রোডগুলো গত 5 বছরে এই যে নষ্ট হচ্ছে, তার যে সংস্কার প্রয়োজন, কিছুই করা হচ্ছে না। এইখানে যে কথাগুলি বলা হচ্ছে কৃষি ক্ষেত্রে লিফট ইরিগেশন কিংবা বিভিন্ন ছড়া নদীতে বাঁধ দিয়ে যে জলের ব্যবস্থা করে, সেচের ব্যবস্থা করা, আমি দেখেছি যে আমার নির্বাচনী ক্ষেত্রে প্রায় প্রতিটি ছড়াতে বাঁধ আছে, কিন্তু বাঁধ থাকলে কি হবে, এই 5 বছরে সে বাঁধগুলোর কোনো সংস্কার নেই, যার জন্য জল সেচের সেখানে সুবিধা কৃষকরা পাচ্ছে। বিদ্যালয়গুলিতে গেছি, আমি নিজে শিক্ষকতা করতাম, স্বাভাবিকভাবে বিদ্যালয়ের সঙ্গে আমার যোগাযোগ বেশি। আমি দেখেছি প্রত্যেকটি হায়ার সেকেন্ডারি স্কুলে, প্রত্যেকটি হাই স্কুলে, সিনিয়র বেসিক, জুনিয়র বেসিক, যাই কিছু স্কুল দেখি না কেন, সব স্কুলে শিক্ষকের একটা ঘাটতি রয়েছে, বিষয় শিক্ষকের ঘাটতি রয়েছে, প্রধান শিক্ষক নেই। এই পরিস্থিতি স্কুলগুলো চলছে। এই বিধানসভা ক্ষেত্র কিন্তু লেখাপড়ায় সবচেয়ে ভালো। এবার এই যে দ্বাদশ পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা দেখা গেছে যে 3 জন সেখানে স্ট্যান্ড করেছেন। অত্যন্ত লেখাপড়া ভালো একটি বিধানসভা ক্ষেত্র, কিন্তু সেখানে স্কুলগুলোর যদি আজকে এই অপব্যবস্থা হয়, 2টা বিদ্যাজ্যোত স্কুল আছে, একটা মতায় হায়ার সেকেন্ডারি আর একটা ঋষ্যমুখ হায়ার সেকেন্ডারি, দেখা গেছে যে বিদ্যাজ্যোত স্কুলগুলিতে সংস্কারের অভাব আছে, বিল্ডিং এর আরো প্রয়োজন আছে। পুরনো যা বিল্ডিং ছিল তার মধ্যে স্কুল চলছেন, বিষয় শিক্ষকের অভাব আছে। স্বাভাবিকভাবে বিদ্যাজ্যোতি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, আমি সেই উদ্দেশ্যকে সমালোচনা করছি না, কিন্তু সেই উদ্দেশ্যকে সফল করতে হলে যে শিক্ষকের দরকার, সেই শিক্ষক কিন্তু সেখানে দেওয়া হচ্ছে না। এখানে বিভিন্ন হাসপাতালগুলো আছে, আমার নির্বাচনী ক্ষেত্রের মধ্যে অনেকগুলো হাসপাতাল আছে, প্রায় 6টি থেকে 7টি আছে। সে হাসপাতালগুলো দৈন্য দশায় ভুগছি। ঋষ্যমুখ হাসপাতাল, নলুয়া হাসপাতাল,
মতাই হাসপাতাল, সেই আমাদের গাবুছড়ার সেখানে একটা হাসপাতাল, রতনপুরে হাসপাতাল, মহরিপুরে হাসপাতাল, এই হাসপাতালগুলোতে কিন্তু প্রয়োজনীয় ডাক্তার নেই। বিশ্বমুখ এত প্রাচীন হাসপাতাল, 1952 সালে সে হাসপাতাল, বিলুনিয়া মহকুমা হাসপাতাল যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু ঋষ্যমুখ হাসপাতালও প্রতিষ্ঠিত হয়। সে প্রাচীন হাসপাতালটিতে আমি কিছুদিন আগে খুব কষ্টে সে হাসপাতালটা পরিদর্শন করেছি। 2 জন মাত্র সেখানে ডাক্তার আছে, 2 জন মাত্র নার্স আছে। সে অপব্যবস্থা চলছে। সেই হাসপাতালের যে সমস্ত রুগীরা আছেন সেই রুগীর কক্ষগুলি অন্ধকারাচ্ছন্ন, নানা সমস্যায় সেখানে ভুগছেন। স্বাভাবিকভাবে মতাই হাসপাতাল একই অবস্থা, নলুয়া হাসপাতাল একই অবস্থা। আর একটা হাসপাতাল শেষ হয়েছে ত্রিপুরা বাজার, সেখানে পিএসসি, সে কাজ শেষ হয়ে গেছে। 17 সাল থেকে সে কাজ শুরু হয়েছিল, সে কাজটা কমপ্লিট হয়েছে, কিন্তু হ্যান্ডওভার হয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে। আমি প্রশ্ন করেছিলাম, সেখানকার সিএমওকেও আমি দেখা করেছি। আমি সেখানে বলেছি যে একটা হাসপাতালের কাজ শেষ হলো, সমস্ত পরিকাঠামো সেখানে আছে, হাসপাতালটা কেন শুরু হচ্ছে? তাহলে হাসপাতালের যে পরিবর্তন দরকার। আজকে হাসপাতাল সম্পর্কে অনেক কথা, স্বাস্থ্য বিভাগ সম্পর্কে এখানে অনেক তথ্য দেওয়া হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী স্বাস্থ্য সম্পর্কে অনেক কথা বলেছেন, স্বাস্থ্য বিমার কথা বলেছেন, অনেক কিছু বলেছেন। কিন্তু স্বাস্থ্যটা যেখানে, যে হাসপাতালগুলি আমার সরকারি ব্যবস্থায় আছে, সে হাসপাতালগুলিকে যদি আমি শক্তিশালী না করি, সে হাসপাতালগুলিতে যদি সাধারণ মানুষ সেবা না পান, তাহলে পরে বেসরকারি উদ্যোগ, বেসরকারি ব্যবস্থা আসতে পরে মানুষ থাকতে পারবে না। উনি বলেছেন যে রেফার কমেছে এখানে, কিন্তু হাসপাতালে কিছু পাওয়া যাচ্ছে না, ডাক্তার নেই, 1 জন ডাক্তার 2 জন ডাক্তার কি করবে? স্বাভাবিকভাবে আমি দাবি করছি যে আমার রাজ্যের যে হাসপাতালগুলো আছে, সরকারি ব্যবস্থায় যে হাসপাতালগুলো আছে, তাকে আরো শক্তিশালী করা হোক। কারণ এগুলো হলো মৌলিক জিনিস। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ এবং কর্মসংস্থান, এই বিষয়গুলিতে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষা নিয়ে আমি বারবার বলছি যে শিক্ষা এমন একটা বিষয়, এখানে কিন্তু ব্যয়বরাদ্দ বেশি রাখা দরকার। মাধ্যমিক শিক্ষায় 9% কমেছে, এলিমেন্টারি শিক্ষায় 7% কমেছে। স্বাভাবিকভাবে শিক্ষাটা গুরুত্বহীন হচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষাটা গুরুত্বহীন হচ্ছে। স্বাভাবিকভাবে শিক্ষা এমন একটা বিষয়, স্পর্শকাতর বিষয়, রাষ্ট্রের অধীনে, সেটা রাজ্যের সরকারের অধীনে রাখা দরকার আছে, তাকে শক্তিশালী করার দরকার আছে। বেসরকারি বিদ্যালয় আসবে, কলেজ আসবে, ইউনিভার্সিটি আসবে, কিন্তু আমার সরকারি প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে নয়। সুতরাং আমি আবেদন করব যে সরকারি ব্যবস্থাটাকে শক্তিশালী করার জন্য অধিক শিক্ষক নিয়োগের প্রয়োজন আছে। এখানে অনেক কথা হয়েছে, আমার দলের পক্ষ থেকে তার আগে যারা বলেছেন অনেক কথা বলেছেন, আমি তার সঙ্গে সংগতি মিলাচ্ছি। অতি সত্বর শিক্ষক নিয়োগ প্রয়োজন। গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার অভাব রয়েছে, সেগুলি পূরণ করা দরকার। স্বাস্থ্য বিভাগে ডাক্তার, নার্স 17 সালের পর থেকে 1 জন নার্স নিয়োগ হয়নি। তাহলে কিভাবে চলবে? 17 সালের পর থেকে স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য কর্মীর অভাব আছে, নার্সের অভাব আছে। সে 17 সালের পর থেকে যদি 1 জন নার্স যদি নিয়োগ না হয়, তাহলে কোত্থেকে দেবে? সরকারি ব্যবস্থাটা, স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে শক্তিশালী হবে? আমি আবেদন করব যে সরকারি ব্যবস্থায় এগুলিকে শক্তিশালী করার জন্য অতি সত্বর সেই স্বাস্থ্য কর্মী, নার্স, ডাক্তার ইত্যাদি নিয়োগের ব্যবস্থা করা। কর্মসংস্থান সম্পর্কে আমি বলবো, অনেক ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউগুলো দ্রুত, যাতে তার কর্মের সংস্থান করা যায়। বেকার যুবকরা ঘুরছে, পাশ করে ঘুরছে, যতটা পারা যায়। সরকারি ব্যবস্থায় সবার কর্মসংস্থান হবে তা নয়, কিন্তু যতটা পারা যায় বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘাটতি রয়েছে। সুতরাং সেই কর্মসংস্থানের জন্য ইন্টারভিউ নিয়ে তার তাড়াতাড়ি তার কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হোক। বিভিন্ন শিক্ষক কর্মচারী, আমি নিজে শিক্ষক ছিলাম, সরকারি শিক্ষক ছিলাম, স্বাভাবিকভাবে এখানে আমার একটু সংবেদনশীলতা আছে। শিক্ষক কর্মচারীরা কিন্তু ক্ষুব্ধ, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। এই বাজেটটা দেখার পরে কোনো শিক্ষক কর্মচারী খুশি হতে পারছেন না, কারণ তাদের যে বকেয়া ডিএটা রয়েছে, তাদের যে কিছু সমস্যা রয়েছে, সেটা কিন্তু এখানে প্রতিফলিত হয়নি। 22% ডিএ বকেয়া রয়েছে, 42% পাওনার মধ্যে 20% পেয়েছেন। স্বাভাবিকভাবে 22% ডিএ তারা চাইছেন। জিনিসপত্রের দাম বাড়ছে,
আজকে চালের দাম কেজি 50 টাকা হয়ে গেছে, সমস্ত জিনিসের দাম বাড়ছে, তাহলে তার বকেয়া টিএটা যদি না দেয় তাহলে পরে সে কখনো খুশি হতে পারবে না। কিন্তু এই বাজেটের মধ্যে তার কোনো দিশা দেখানো হয়নি। পেনশন ব্যবস্থা বলেছেন, পেনশনে 14%, 10% কন্ট্রিবিউশন, নিউ পেনশন পলিসি। এই নিউ পেনশন পলিসি নিয়ে বক্তব্য রয়েছে। নিউ পেনশন পলিসিতে কোনো শিক্ষক কর্মচারী খুশি নয়, কোনো শিক্ষক কর্মচারী খুশি নয়। কারণ কি, নিউ পেনশন পলিসির অনেক কুফল আছে, তার ব্যাকসাইড রয়েছে। বিভিন্ন রাজ্যে তা পুনর্মূল্যায়ন করে পুরনো পেনশন ব্যবস্থা চলছে, কিন্তু এখানে এবারকার বাজেটে সেখানে সংস্থান রাখা হয়েছে যে 14% কন্ট্রিবিউশন, গভর্নমেন্ট কন্ট্রিবিউশন 14% করা হলো। ভালো, 14%, 10 থেকে 14% করেছেন, বিয়ের সঙ্গে মার্চ করে, এটা ভালো, কিন্তু এতে সমস্যার সমাধান হবে না, এতে সমস্যার সমাধান হবে না। শিক্ষক কর্মচারী খুশি হতে পারছেন না। পুরনো পেনশন ব্যবস্থা ফিরে যাওয়া যায় কিনা সেটা মূল্যায়ন করার জন্য আমি আবেদন করছি। আমাদের যে সমস্ত প্রমোশন হচ্ছে, যে প্রমোশনগুলি হচ্ছে বিভিন্ন দপ্তরে দপ্তরে, আমি প্রশ্ন করেছিলাম, সে প্রশ্নের উত্তর পাইনি। সেখানে অ্যাডহক পদ্ধতিতে যে প্রমোশন হচ্ছে, জটিলতা সৃষ্টি হচ্ছে। আপনারা হয়তো ভাবতে পারেন অ্যাডহক প্রমোশনে খুশি হচ্ছে, অ্যাডহক প্রমোশনে প্রথম দিকে খুশি হলো, এখন কিন্তু খুশি হতে পারছেন না। কেন পারছেন না? অ্যাডহক প্রমোশনের পরে যারা 3 বছর 2 বছর পরে পেনশনে যাচ্ছেন, 4 বছর পরে পেনশনে যাচ্ছেন, সেখানে জটিলতার সৃষ্টি হচ্ছে। সেই জটিলতায় তাকে পুরনো সেই বেসিকে ফিরে যেতে হচ্ছে, তার প্রমোশন সেখানে সে সারেন্ডার করতে হচ্ছে। সুতরাং আমি আবেদন করি যে এই যে অ্যাডহক ভিত্তিতে প্রমোশন দেওয়ার যে সিস্টেমটা চালু হলো, যে কোনো কারণে হলো, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, পত্রিকা দেখছিলাম যে 10 জুলাই রায় হবে, হয়নি, যাই হোক, কিন্তু এর মধ্যে অ্যাডহক প্রমোশনটা যাতে এই জটিলতাটা ইন্টারমিডিয়েট টাইমে সেটা দূর হয়ে যায়, তার কোনো ব্যবস্থা নিতে পারি কিনা আমি মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর কাছে আবেদন করছি যে অ্যাডহক প্রমোশনের ক্ষেত্রে যে জটিলতা, যে পেনশনের ক্ষেত্রে যে জটিলতা, সেটা যাতে দূর করা হয়। বিভিন্ন অংশের যে মানুষরা রয়েছেন তারা কাজ চাইছে, কাজ করতে গিয়ে আসবে, মানুষের হাতে অর্থ কিভাবে যাবে? গ্রামীণ যে অর্থনীতিটা চাঙ্গা করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন রেগা। এই রেগাটা কিন্তু দুর্বল হচ্ছে, এই রেগা দুর্বল হচ্ছে, কারণ রেগাটা গত 5 বছরের মধ্যে প্রতি বছর কিছু কমছে কিংবা সমান থাকছে, 40, 45 কিংবা 36, 37 এর উপরে যাচ্ছে। তো গ্রামের মানুষের হাতে কিন্তু টাকা পৌঁছচ্ছে। সুতরাং গ্রামের মানুষের কাছে টাকা পৌঁছানোর জন্য তার এই যে ব্যবস্থাটা, রেগার ব্যবস্থাটা, গ্রামীণ যে ব্যবস্থাটা, সেটা চালু রাখা দরকার। বিভিন্ন যে সমস্ত সমাজশিক্ষা দেওয়ার পরে পেনশন পান, যারা সামাজিক পেনশন পান, আমি জানি না এটা খুব ভালো উদ্যোগ, 2000 টাকা করেছেন, কিন্তু পেনশনটা পাচ্ছেন কিনা এটা দেখা দরকার। বাস্তবতাটা কি? গত 4 মাস কোনো সামাজিক পেনশন পাচ্ছেন না। আমি জানি না অন্য বিধানসভা ক্ষেত্রে পাচ্ছেন কিনা, অর্থাৎ বিলোনিয়ার ক্ষেত্রে আমি বলতে পারি, বহু লোক এসে আমাদের জিজ্ঞেস করেন পেনশন তো পাচ্ছি না, মাসের পর তো আর পেনশন ঢুকছে না। সেই গ্রাম থেকে আসে, একটা ব্যাংকে আসে, দেখা করতে আসে, 100 টাকা 150 টাকা চলে যায় গ্রামীণ ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংকে। শেষ করছি। সুতরাং মাননীয় অধ্যক্ষ, আচ্ছা, ওই যে আপনি পেনশনটা বললেন যে পায় কিনা, এই 4 মাস ঢুকছে না, এটার কি আপনার কাছে কি ডাটা আছে যে পাচ্ছেন না? সাধারণ মানুষকে, সাধারণ মানুষ এইভাবে ধরেই বলা যাবে, যারা গ্রামীণ ব্যাংক থেকে পেনশন রেগুলার পেনশন যাচ্ছে, যাদের পায়নি কিছু সংখ্যক, অল্প কিছু সংখ্যক, খুব সীমিত যারা পায়নি, তাদের আধার কার্ড, রেশন কার্ড জমা দেয়নি যখন সার্ভে হয়েছিল, তারপরেও তাদেরকে মাইকিং করে ডাকা হয়েছে যে সেগুলো জমা দেওয়ার জন্য। খুব কম সংখ্যক সেটা। আপনার কথা আমি খবর নেব। গ্রামীণ ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংকে অনেক লোক ফিরে যাচ্ছে। ফিরে যাওয়ার কারণ যদি এটাই হয় সেটাকে আমি সেখানে বলবো, কিন্তু সাধারণ মানুষ বলছেন মাসের পর থেকে তাদের পেনশন ঢুকছে না। এটা আমি আবেদন করবো মাননীয় মন্ত্রীর কাছে যে এটা যে জটিলতাটা আছে, বিলোনিয়া সিডিপিও, ঋষ্যমুখ সিডিপিও, এই অফিসগুলোর সঙ্গে আপনি যোগাযোগ করেন, করলে পরে সেটা তথ্য পাবেন। এই যে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে একটু বলবো, আমার বিধানসভা ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে আছে, সেই জোলাইবাড়ি থেকে বিলোনিয়া, প্রায় 6 বছর আগে কাজ শুরু হয়েছে, 19 কিলোমিটার মাত্র রাস্তা, প্রচুর লোক সেখানে আসে,
ঘনবসতি রাস্তা, কিন্তু সেই এই যে ন্যাশনাল হাইওয়েটার কাজটা শেষ হচ্ছে না। এই জন্যই আমি মাননীয় সেই পিডব্লিউডি দায়িত্বে যিনি আছেন আমাদের মুখ্যমন্ত্রী, ওনার কাছে আবেদন করব এখানে হস্তক্ষেপ করুন, ন্যাশনাল হাইওয়েগুলিকে নির্দিষ্ট সীমার মধ্যে শেষ করার ব্যবস্থা করুন। যাই হোক, কথা বলার জন্য দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। শেষ সময় এটাই আবেদন করব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার প্রতি গুরুত্ব দিয়ে যাতে দেখা হয়, এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। For information for the opposition bench, Mr. Honorable Member Poldangshu, when his speech, budget speech, he mentioned skill development budget rupees 50 crore and only in the Mukhyamantri Tribal Development Mission budget is 30 crore. It is not correct. In the budget which you have seen, actually skill development budget rupees 50 crore for the 50 crore for 5 years, and but the tribal development mission mission budget is for 30 crore for 1 year. That is for 5 years 150 crore it will be. You see in your budget please. Honorable Speaker sir, মাননীয় মন্ত্রী যেটা বলছে, তাহলে আর ইউ গ্যারান্টিং দ্যাট 30 years পার এনাম করে আরো 5 বছর দেওয়া হবে? ইজ দেয়ার এনি গ্যারান্টি? আমি বলে দিচ্ছি আপনাকে, দেখুন এমনি 116 প্যারা রাজ্যের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প চালু করার ঘোষণা হয়েছে। এই প্রকল্প রূপায়ণে 50 কোটি টাকা আগামী 5 বছরে খরচ করা হবে, 5 years. নাও ইউ সি 71 জনজাতি এলাকার সার্বিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন চালু করার প্রস্তাব রাখছি, যার মাধ্যমে জনজাতি অধ্যুষিত এলাকা স্পেশাল ব্লক শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং পানীয় জলের প্রতি বিশেষ নজর দেওয়া হবে। উক্ত মিশন বাস্তবের জন্য আমি 23-24 অর্থ বছরের বাজেটে 30 crore only for 1 year. But for your information, otherwise bad but there is no guarantee that this mission will continue in the next financial year. But if it is 50, then 10 crore only. It is only for 1 year. No. It is only for only 50 crore. That is 5 years mentioned here. I understand. Only 30 crore. Our member was telling that. That 50 তাহলে crores for 5 উনি বলছে 30 কোটি বেশি না 50 কোটি, 30 কোটি ফর 1 বছরের জন্য। না, উনি বলছেন 30 কোটি পরে বাড়বে কিনা, এটা তো মেনশন করা হয়েছে, আমি 30 কোটি রেখেছি 1 বছরের জন্য। Will it continue? You can't assume that it will decline. 30 কোটি টাকা ওই জায়গায় ধরা হয়েছে যেখানে 35 কোটি টাকা যে নতুন স্কিমটাতে করেছে যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, এর জন্য 1435 টাকা এটা এডিসি এতে করাবে। এর বাইরে যে এরিয়াটা থাকবে যেটা কভার করবেন এটার মধ্যে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ওইটার মধ্যে 30 কোটি টাকা এই প্রজেক্টটা নিয়েছে এক্সট্রা ফর 1 year। ওইটা মূল ব্যাপারটা হচ্ছে ওইটার পরে ওইটা সবটা এডিসি এরিয়া কভার করবে, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের টাকাটা, তারপর রেস্ট অফ ল্যান্ড থাকবে। তো ওইটা কি করবে? ওইটার জন্য নতুনভাবে মুখ্যমন্ত্রী 50 কোটি আমি 1 বছর খরচ করতে পারবো না, 10 কোটি। মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেব বর্মা মহোদয়। মাননীয় স্পিকার স্যার, গত 7 তারিখ জুলাই আমাদের মাননীয় ত্রিপুরার অর্থমন্ত্রী যে বাজেট পাস করেছেন, বাজেট প্লেস করেছেন, সেই বাজেট স্পিচ নিয়ে যে আলোচনায় আমি অংশগ্রহণ করছি, আমি যেটা দেখেছি সুন্দর করে দেওয়া হয়েছে বাজেট অ্যাট এ গ্ল্যান্সে, যে একটা ডায়াগ্রাম 1 টাকা যদি খরচ করা হয় সেই 1 টাকা
যে ইনকামটা তা কোথা থেকে আসবে। তো এইখানে দেখলাম সেন্ট্রালি স্পন্সর স্কিমস সহ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে ট্যাক্সের যে শেয়ার, ফিনান্স কমিশনের যে গ্রান্টস, সেইগুলি মিলে প্রায় লিটল অ্যাবাভ 70%। স্টেটস ওন নন ট্যাক্স রেভিনিউ, দ্যাট ইজ স্টেট গভর্নমেন্ট যেটা নিজস্ব যেটা রিসোর্স, যে সোর্স থেকে স্টেটস ওন রেভিনিউ ট্যাক্স, আদার্স মিলে 16.58%। Loan components, market loan and other borrowings 9.93, net public account থেকে 2.77। এই হলো 1 টাকা কোথা থেকে আসবে ইনকাম হিসাবে। তো এখানে যদি আমরা দেখি আমাদের রাজ্যের যে নিজস্ব যে ইনকাম, এই ইনকামটা খুবই meager and we are totally dependent on the central resources. Yet, right from the independence of India and the joining of Tripura being the princely state with Indian dominion, তখন থেকে আমরা ত্রিপুরা সি ক্যাটাগরি স্টেট হোক যাই হোক, ত্রিপুরা ওয়াজ ডিপেন্ডেন্ট অন দি সেন্ট্রাল রিসোর্সেস, এটা তো আমাদের সবারই জানা আছে। তো এই অবস্থাতে অবশ্যই উই হ্যাভ টু কাট আওয়ার ক্লথ, cut our cloth according to the resources. এইটাতে আমি যেমন এই যে রিসোর্সেস যে ড্র করা হয়েছে 1 রুপি কিভাবে আসবে, এবং পার্টিকুলারলি গত বছরের একটা আমি রেফারেন্স দিতে চাই। গত বছরের যে বাজেট এস্টিমেট 26,992.67 কোটি টাকা, এবং পরবর্তী সময়ে দেখা গেল 25,169.11 কোটি টাকা। এটা হচ্ছে রিভাইজ এস্টিমেট। বাজেট এস্টিমেট মাইনাস রিভাইজ এস্টিমেট আমরা যদি বাদ দেই, তাহলে দেখা যাবে 1723.56 কোটি টাকা। তার মানে গত বছরে যেটা বাজেট এস্টিমেট ছিল সেই এস্টিমেটে এসে দাঁড়িয়েছে 25,169.11। এই যে 1,723.56 কোটি টাকা, এটার এক্সপ্লেনেশন আমরা পাচ্ছি না যে কেন এটা কমিয়ে দেওয়া হলো শেষ পর্যন্ত। তার মানে এই টাকা যেখানে আমাদের অ্যাসেট ক্রিয়েশনের দরকার, আমাদের টাকা দরকার, কেন এই টাকাটা শেষ পর্যন্ত রিভাইজ এস্টিমেট আরিতে সেটা কমে গেল। এই কারণেই আমি এটাও বলতে চাই, এইবারের যে বাজেট এস্টিমেট করা হলো, বাজেট এস্টিমেট আমরা যার উপরে আমরা আলোচনা করছি 27,654.4, এই বাজেটও দেখা যাবে যে at the end of the last quarter of the financial year আরি যখন আসবে, সেই আরিতে এই 27,654.4 কোটি টাকা থাকবে কিনা বা বাড়বে কিনা এটাও জানি না। যেহেতু গত বছরে সেই ট্রেন্ডটা দেখা গেল, এর জন্য পয়েন্ট আউট করলাম। এডিসির যে বাজেট তো সবাই বলে গেছেন, দ্বিতীয়বার তৃতীয়বার বলার কোনো অপেক্ষা রাখে না।
কিন্তু আমরা যদি তুলনা করি, তুলনামূলকভাবে অবশ্যই এই হাউস স্বীকার করবেন, মেম্বার্স অফ দি হাউস স্বীকার করবেন যে পাহাড়ি অঞ্চল এলাকার যে উন্নয়ন সমতল অঞ্চলের যে উন্নয়নের তুলনায় অনেকাংশে অনেক কম। এডিসি এলাকাতে প্রায় 1193 কিলোমিটার রাস্তা আছে। এর মধ্যে এডিসি নিজস্ব মেটলিং কার্পেটিং করার জন্য প্রায় 134 কিলোমিটার, ইফ আই এম নট মিস্টেকেন, এবং এডিসি এলাকাতেও রাজ্য সরকারের নিজস্ব রুটস, মেটলিং রুট আছে। প্রায় 700 কিলোমিটার ব্রিক সোল রাস্তা আছে। কিন্তু এডিসির যে বাজেট, পিডব্লিউডিকে যে বাজেট দেওয়া হয় গত বছরে যেটা 4,75,00,000 ছিল, 4,75,00,000 দিয়ে 1193 কিলোমিটার রাস্তা কাজ কি করা যায়? এটা কি বঞ্চনা নয়? এবং এডিসি রাস্তা আপনারা যারা আজকে রুলিং এ আছেন, আপনারাও যাচ্ছেন আমি জানি, আপনারা দেখুন কোন রাস্তায় ভালো করে চলছে না। এই অবস্থায় আপনারা বলছেন এডিসি কে অনেক টাকা বাড়িয়ে দিয়েছে। কত টাকা বাড়িয়ে দিয়েছেন? 8%, 8.8 সামথিং। এবং যদি ইভেন স্টেট গভর্নমেন্টের যে বাজেট এই হাউসে প্লেস করা হয়েছে, 2018 সালকে আপনারা বেস ইয়ার হিসেবে নিয়ে নিয়েছেন এবং বলছেন যে ওই সময়ে 15,000 কোটি টাকা বাজেট ছিল। আজকের বাজেট কত? 27,654। বাদ দিয়ে যদি দেখেন এবং হিসাব যদি করেন যে 8.8%, 9.7% এই রেটেই কিন্তু চলে আসছে। ওই যে বেস 15,000 ইজ অলসো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি? ওই বেসকে নির্ভর করেই কিন্তু এই আজকে যদি আপনি 5 বছর 6 বছরের যদি ক্যালকুলেশন করেন, ইট উইল বি 27,654 or it should be more in fact. So যে পেইসে যে ডবল ইঞ্জিন সরকার হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্যের অর্থের সংস্থান আরো যে হওয়া উচিত ছিল, সেই যেভাবে আমরা অ্যাসপিরেশনাল বা আমরা অ্যাসপাইরেন্টস পিপল অফ দ্য স্টেট, কিন্তু সেইভাবে কিন্তু হয়নি। যেহেতু আমি কিছুদিনের প্রায় 2 বছরের জন্য টিটিএডিসি ছিলাম, এডুকেশন ডিপার্টমেন্টকে নিয়ে একটু কিছু বলতে চাই। যেহেতু এই বাজেটের এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কারণ এডুকেশন ছাড়া কোন সোসাইটি ইট ক্যানট মার্চ ফরওয়ার্ড। এডিসিতে 1633টা স্কুল আছে, প্রাইমারি স্কুল। এর মধ্যে 104টা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। 55,000, by this time it may be more, it may be less, 55,000 স্টুডেন্টস আছে। কোন কোন স্কুলে 100-150 জন আছে, কোন কোন স্কুলে 30 জন, কোন কোন স্কুলে 60 জন, 75 জন। এটার সংখ্যা কমে 13 জন, 14 জন, 16 জন এইভাবে আছে। আমি চেষ্টা করেছিলাম, যেহেতু আমি এডুকেশন দপ্তর দেখতাম, কি করা যায়। নীতি আয়োগে আমি নিজে গেলাম, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে গেলাম, আমার আইডিয়াটা শেয়ার করলাম উইথ প্রজেক্ট প্রপোজাল, যে এডিসি 1633টা স্কুলকে 275টা রেসিডেন্সিয়াল স্কুলে যদি কনভার্ট করা যায়, সেইখানে এই স্কুলেই টিচাররা যদি তাদেরকে কোয়ার্টারের ব্যবস্থা করা হয়, থাকার ব্যবস্থা করা হয়,
তাহলে 275টা স্কুল হলেই হবে। এবং এই যে শিক্ষকের যে অপ্রতুলতা, শর্টেজ অফ টিচার্স, এডিসিতে যে প্রায় 5000-এর মতো যে এখন শিক্ষক আছেন, এই শিক্ষকদেরকে ওই প্রস্তাবিত 275টা রেসিডেন্সিয়াল স্কুলে যদি তাদেরকে পোস্টিং দেওয়া হয়, তাইলে আমার নতুন করে কোনো পোস্টের প্রয়োজন হয় না। কিন্তু এটা করতে গেলে অবশ্যই রাজ্য সরকারের সহায়তা প্রয়োজন, কারণ এই প্রজেক্ট প্রপোজালগুলি রাজ্য সরকারের মাধ্যমে আইদার ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি অর টু দি নীতি আয়োগকে যেতে হবে। যদি এটা যদি না করা হয়, তাহলে কিন্তু জনজাতি এলাকায়, আদিবাসী এলাকায় যে দ্রপাউটের সংখ্যা এখনো আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, এটা এবং চলতে থাকবে। এবং জনজাতি এলাকার মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে কে কোথায় যায়, সকালের পরে স্কুলে গেছে কিনা, এগুলি খবরাখবর রাখে না। সবচেয়ে ভালো হয়, আমিও বোর্ডিং হাউসে স্কুলে পড়ে এই জায়গাতে এসেছি, মাত্র 275টা রেসিডেন্সিয়াল স্কুল, এবং যেই পাড়াতে রেসিডেন্সিয়াল স্কুল হবে ওই পাড়ার ছেলে মেয়েরা তারা ডে স্কলার হতে পারে। আই প্রপোজ এই বাজেটে না হলেও রাজ্য সরকার যেন এই বিষয়ে চিন্তা ভাবনা করেন, কারণ এটা যদি হয় সবচেয়ে ভালো হবে। Thirdly, implementation of customary law. এডিসি থেকে কাস্টমারি লগুলি তৈরি করে রাজ্য সরকারের কাছে এবং গভর্নরের কাছে পাঠানো হয়েছে। এখন বলবেন, যেহেতু এখানে আমাদের সিপিআইএম এর সদস্য, মাননীয় সদস্যরাও আছেন, বিগত সরকারগুলিতে যখন এডিসি থেকে বিল পাঠানো হয়, সেটাকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পাঠানো হয়, এবং according to 20 BB, para 20 BB of the 6th schedule to the Constitution of India, এখানে লেখা আছে এডিসি থেকে যে বিলগুলি পাঠানো হবে সেটা গভর্নরের কাছে যাবে, কারণ লেখা আছে গভর্নর ইন কনসালটেশন উইথ দি কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যাসেন্টটা দেবে। হু উইল কনসাল্ট? ইট ইজ দি গভর্নর হু উইল কনসাল্ট দি কাউন্সিল অফ মিনিস্টার্স। তাইলে এটা স্টেট গভর্নমেন্টের কাছে আসবে না। কেন আমি এই কথাটা বলছি? যখন বলা হয়, মাননীয় রাজ্যপাল মহোদয়কে যখন বলা হয় যে আপনার কাছে এতটা বিল পেন্ডিং আছে, উনি বলছেন না, আমার কাছে তো কোনো বিল নেই, কিন্তু বিলগুলি তখন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এসে সেগুলি পড়ে থাকে। আরো একটা কথা বলতে চাই, এই কাস্টমারি ল কডিফিকেশন করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। মাননীয় সদস্য, আমি জাস্ট এটা ভেরি রিলিভেন্ট স্যার, এইভাবে কিন্তু অনেক বিল আমাদেরকে ইয়ে করা হচ্ছে, এছাড়া কিন্তু আমরা বলতে পারছি না। একটু সময় দিবেন, এটা আমার অনুরোধ। না না মাননীয় সদস্য, একটু সময় বলতে আরো 5 মিনিট দিন, আমি ওয়াইন্ড আপ করি। ওকে। এই কারণে বলছি, কাস্টমারি ল ইন খাসি হিলস ডিস্ট্রিক্ট কাউন্সিল উইদাউট কডিফিকেশন, আই রিপিট, উইদাউট কডিফিকেশন, ওদের ডিস্ট্রিক্ট জাজ, খাসি হিলসে ডিস্ট্রিক্ট জাজ আছেন, ওরাই এটা ওদের কোর্টে এগুলি শুনানি হচ্ছে, কেউ যদি কেস করে, এবং কোর্টের ডিসিশন ছাড়া, ডিস্ট্রিক্ট জাজের জাজমেন্ট ছাড়া হাইকোর্টে যেতে পারে না। এই ধরনের একটা ব্যবস্থা চলছে, কিন্তু আমাদের এখানে আমরা কডিফিকেশনের কথা বলছি, আমরা কডিফিকেশন
ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে কডিফিকেশন করে পাঠানো হয়েছে, এটা যেন পাস করা হোক। থার্ডলি কি বলবো, রোমান স্ক্রিপ্টে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট করে এডিসি থেকে 2000 সনে যে বিলটা পাঠানো হয়েছিল এখনো ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ঘুমোচ্ছে। 23 বছর চলছে। কিভাবে হয় একটা বিল গণতান্ত্রিক ভাবে নির্বাচিত কাউন্সিলের সদস্যরা যে বিলটা পাস করে পাঠানো হয়েছিল 2000 সালে, সেই বিল এখনো ট্রাইবাল ওয়েলফেয়ার এবং রাজ্য কল্যাণ অফিসে, আমরা যখন গেলাম আমি এটাই বললাম, ট্রাইবাল ওয়েলফেয়ারকে পাঠানো হোক এবং ডিপার্টমেন্টকে পাঠানো হোক গভর্নমেন্ট অফ ত্রিপুরা and also to the office of the His Excellency Governor of Tripura. Now I come little bit to my another bill is TTIDC Police Act যেহেতু পাস হয়েছে, TTIDC পুলিশ রোল পাস করে এখন রাজ্য সরকার এবং গভর্নরের কাছে পাঠানো হয়েছে। কেন? রিক্রুটমেন্টের জন্য। এখন রাজ্য সরকার বলতে পারেন যে এক পাস হলে, রুল পাস হলেই কি রিক্রুটমেন্ট করা যাবে? আইন কি বলে? আমি যতটুকু বুঝি তাই বলছি। সেটা হচ্ছে যদি পাস করা হয়, যখন পাস হয়, সেই একটা ফিনান্সিয়াল প্রভিশন, অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টের যে প্রভিশন আছে, ফিনান্সিয়াল প্রভিশন আছে ধরে নিয়ে সেই অ্যাসুরেন্স আছে বলে একটা পাস করা হয়েছিল। এখন যদি রাজ্য সরকার বলে যে না, এডিসিতে পুলিশ অ্যাক্টে অনুযায়ী পুলিশ রিক্রুটমেন্ট হবে না, এটা কিন্তু হওয়ার কথা না, হওয়ার ঠিক না। সুতরাং পুলিশ রিক্রুটমেন্ট রুল যেটা প্লেস করা হয়েছে রাজ্য সরকার এবং গভর্নরের কাছে, সেটা অতি সত্বর অনুমোদন দিয়ে ফেরত পাঠানো হোক। এরপরে পিডব্লিউডি ডিপার্টমেন্টে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন পিডব্লিউডি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড HSCL, এই তিনটা দুইটা গভর্নমেন্ট এবং একটা এজেন্সি নিয়ে একটা এগ্রিমেন্ট আছে ত্রিপুরা গভর্নমেন্টের। কিসের জন্য? ত্রিপুরাতে রুট অ্যান্ড ব্রিজেসের কাজ করার জন্য, বিশেষভাবে রুটস, পারহ্যাপস PMGSY। আমবাসাতে কচুসরা থেকে যে কমলপুর, কচুসরা হয়ে যে কমলপুর রাস্তা গেছে, সেটা HSCL এর হাতে। যখন পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম, বলছে যে HSCL আমাদের কন্ট্রোলে না, ওইখানে রাস্তা খারাপ হলেও আমরা কিছু বলতে পারবো না। আমি বুঝতে পারি না কি ধরনের এগ্রিমেন্ট এটা, যে ত্রিপুরা গভর্নমেন্ট ওদেরকে দিয়ে কাজ করাবেন, কিন্তু HSCL ত্রিপুরা গভর্নমেন্টের কথা শুনবেন না, ত্রিপুরা গভর্নমেন্টের অফিসারদের কথা শুনবেন না। এটা কি করে হয়? মাননীয় সদস্য, জাস্ট টু মোর পয়েন্টস প্লিজ। এই HSCL এ আবার জাস্ট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্যার, এই HSCL এ জওহরনগরে যে ডিএম অফিস আছে, জওহরনগর ডিএম অফিস হয়ে এইদিকে একটা রাস্তা গন্ডাসরা রোডের সঙ্গে সংযোগ হয়েছে। ব্রিজটা শেষ হয়েছে, এখনো ফিনিশিং হয়নি, বোথ দা সাইড অ্যাপ্রোচ কোনো কিছু করা হয়নি। ওই যে ব্রিজের উপর মানুষের যেতে পারছে না, বিশেষভাবে বয়স্ক লোকরা, অনেক খাদের মতো তৈরি হয়ে আছে। এটা অনেক দিন ধরে চলছে, এইগুলি যেন দেখা হয়। লাস্টলি আমবাসা পেয়েছি প্রাইমারি হেলথ সেন্টার, এখানে আমবাসা পেয়েছি, যেখানে আমবাসা পেয়েছি প্রায় 62,000 পপুলেশনকে কভার করে, 2 জন মাত্র ডাক্তার এবং তারা প্রত্যন্ত অঞ্চল সহ
ম্যালেরিয়ার জন্য যে কোনোর জন্য তারা দৌড়ায়। এইখানে 2 জন ডাক্তার আছেন, আরো 1 জন ডক্টরের দরকার। তো সবাই আমাকে এলাকার জনপ্রতিনিধি হিসেবে চাপ দিয়ে যাচ্ছেন, আরো 1 জন ডক্টর যেন যে কোনো প্রকারে যে কিনা বলে অনুরোধ করেই হোক, যে কোনো ভাবে হোক এখানে যেন ইয়ে করা হয়, পোস্টিং দেওয়া হয়। এটা কাইন্ডলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার মাধ্যমে আমি অনুরোধ করতে চাই। এবং পরিশেষে এটাই বলতে চাই, এইভাবে যদি পাহাড়ি অঞ্চল তথা গ্রামীণ অঞ্চলকে বঞ্চিত করে যদি রাখা হয়, যখন আমি বলি গ্রামীণ অঞ্চল, বিশেষভাবে পাহাড়ি অঞ্চল, এই বঞ্চনার মাধ্যমে আমরা এই বঞ্চনা আজকের নয়, শুধু এই বঞ্চনা বললে ভুল হবে, এই 73 বছর ধরে চলছে। তো এটা একদিনের নয়, যার কারণেই আমরা দেখেছি যে এইভাবে আমরা আমাদের আর অস্তিত্বের প্রশ্ন এসে গেছে, সার্ভাইভেলের প্রশ্ন এসে গেছে। আমরা দেখেছি এইভাবে আর হয় না, যার জন্যই কিন্তু আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করে চলেছি। এই বলেই আমার সংক্ষিপ্ত আবেদন বা বাজেট সম্পর্কে যে অংশগ্রহণ, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। নমস্কার। মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তো যে বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী, সে বাজেটের উপর আলোচনার সুযোগ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। তো দেখুন, বাজেট পেশ করেছে, বাজেটের টাকা বেড়েছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু রাজ্যের যে জিনিস বা দেশের যে জিনিসের দ্রব্যমূল্যের যে বৃদ্ধি 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখুন, বাঁচতে গেলে মানুষের কি দরকার? আগে সুস্থভাবে জীবন জীবিকা দরকার। তো আমরা দেখছি যে জীবনদায়ী যে ওষুধের দাম বিগত 5 বছরে 2 গুণ 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ওষুধ আপনারা যারা বিশেষ করে প্রেসারের রোগী, যারা সুগারের রোগী, ডেইলিও তাদের ওষুধ নিতে হয়, তারা দেখুন, জিজ্ঞেস করে খবর নিয়ে যে ওষুধের দাম দিন দিন কত বৃদ্ধি পাচ্ছে, কি করে মানুষ ওষুধ কিনবে। প্লাস যে জিনিসের দাম বৃদ্ধি পাবে, বাজেট বৃদ্ধি পাবে, কিন্তু বাজেটের তুলনায় যদি জিনিসের দাম বৃদ্ধি পায় তাহলে মানুষ কিভাবে বাঁচবে? তো দেখুন, 2018 পর্যন্ত সিএনজি গ্যাস, যে আমি বলি সিএনজি গ্যাসের উপর নির্ভর করছে আমাদের রাজ্যে এখন ভেহিকেল, মানে গাড়িগুলা যে চলছে, বিশেষ করে অটো সিএনজি পরিচালিত গাড়িগুলা, সিএনজির দাম আমরা 2018-তে দেখেছি 40 টাকা, কিন্তু এখন সিএনজির দাম কত? 75 টাকা প্রায়। তো কত গুণ বৃদ্ধি পেয়েছে? তো সেই ক্ষেত্রে বাজেট কত গুণ বৃদ্ধি পেয়েছে আপনারা দেখুন। প্লাস যে এলপিজি সিলিন্ডার আগে কত ছিল? বাজেট যখন আগে যখন গ্যাসের দাম ছিল 400 টাকা 500 টাকা, তখন রাজ্যের বাজেট কত ছিল? আর এখন রাজ্যের বাজেটের সাথে গ্যাসের দাম কত গুণ বৃদ্ধি পেয়েছে, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস। দেখুন, এখন আগে মানুষ স্লোগান দিত, বিভিন্ন রকমের রাজনৈতিক স্লোগান। তো রাজনৈতিক স্লোগানের সাথে কিছু জিনিস মানুষ স্লোগান শিখে গেছে, বলছে, জানি না কোন দল বলছে, আমি কাউকে টিপ্পনি দেওয়ার জন্য বলছি না। চাল, চিনি, কেরোসিন দাম বাড়ে দিন দিন, এরকম কিন্তু মানুষ স্লোগান দিচ্ছে। জানি না কার উদ্দেশ্য করে দিচ্ছে, কোন সরকারের উদ্দেশ্য করে দিচ্ছে নাকি বিরোধীদের দেখে দিচ্ছে। যাই হোক, এটা হচ্ছে জিনিসের দাম। দেখুন, বাজেট হচ্ছে বিভিন্ন দপ্তরের জন্য টাকা বরাদ্দ হচ্ছে, কিন্তু বরাদ্দ হওয়ার পরে যে টাকাটা যেভাবে সঠিকভাবে ব্যয় হওয়া দরকার বা সঠিকভাবে এটার পরিকল্পনা অনুযায়ী কাজ করা দরকার, সেভাবে হচ্ছে না। যেমন আপনাদের বিভিন্ন দপ্তরের মধ্যে সাফিসিয়েন্ট স্টাফ নেই। একটা দপ্তর চলতে গেলে স্টাফ দরকার। যেমন আপনাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা উঠেছে, বিশেষ করে স্কুলের স্টাফ বলে শিক্ষক, একটা স্কুলে 2 জন শিক্ষক, ঠিক আছে, এটা নিয়ে শিক্ষার আপনারা নিয়ম নীতি, ঠিক আছে, এটা ফলো করবেন রাজ্য সরকার 100 বার, কিন্তু একটা স্কুলে 2 জন শিক্ষক দিয়ে কিন্তু চলে না।
5টা ক্লাস। আমি যখন স্কুলে পড়েছি, মর্নিং স্কুলে, সবাই পড়েছেন আপনারা দেখুন, যখন স্কুলে পড়েছেন স্কুলে কতজন শিক্ষক ছিল, আর এখন কেন দুজন নিয়ে কথা হতো? আপনারা বলতে পারবেন, এখানে অনেক বিধায়ক আছেন, মন্ত্রী আছেন, আপনারা যে স্কুলে পড়াশোনা করেছেন, যখন মর্নিং স্কুলে ছিলেন কয়জন শিক্ষক ছিল? আমি আমলের কথা বলছি না, কোন আমল, কংগ্রেস আমল বলুন, সিপিএম আমল বলুন, এটা বলছি না। আপনারা যখন পড়াশোনা করেছেন কিরকম ছিল শিক্ষা ব্যবস্থা? যাই হোক, বলবেন, আমি বলছি, বলতে পারবেন, ঠিক আছে? তো হসপিটালের মধ্যে বিভিন্ন, আপনারা বলেছেন অনেকগুলা ইউনিট চালু করেছেন চেক আপের জন্য বা এক্সরে আসলে বিষয়। আমাদের যে জিবি মেডিকেল কলেজ, আমি নিজে ব্যক্তিগতভাবে ভুক্তভোগী। জিবি যে হসপিটাল, এই হসপিটালে আমার বাবা যখন অসুস্থ ছিল, যদিও তিনি প্রয়াত হয়েছেন, তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাড়িতে। তো একটা এক্সরের জন্য হোল স্পাইন এক্সরে, একটা হোল স্পাইন কোমরের জন্য এটা করতে হয়। প্রায় 10 দিন ধরে এই এক্সরেটাই হচ্ছে না। কিন্তু সরকার তো ঠিক আছে বাজেট করছে, এক্সরের জন্য টাকা দিচ্ছে, মেশিন কেনার জন্য টাকা দিচ্ছে, সব করছে, কিন্তু এটা পরিচালনা কারা করবেন? দেখভাল কে করবে? দেখভাল হচ্ছে না। এক্সরেটা করানো যায়নি, এক্সরেটা কিন্তু করানো যায়নি। এরকম পরিস্থিতি কিন্তু এখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন হসপিটালে আছে। প্লাস ডক্টর নেই, নার্স নেই, অনেক বিধায়ক তুলেছেন, বলেছেন, জানি না সেই ক্ষেত্রে গাইডলাইন কি আছে। আমি ছোট থেকে বড় হয়েছি, আমার যেখানে বাড়ি বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ওইখানে সবসময় ডক্টর 3 জন থাকতো, 4 জন থাকতো, বিভিন্ন আয়ুর্বেদিক ডক্টর, এলোপ্যাথি, হোমিওপ্যাথিক ডক্টর পর্যন্ত ছিল, কিন্তু এখন এগুলো নেই। বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। প্লাস আপনার বিভিন্ন রাস্তাগুলা বাজেট হচ্ছে পিডব্লিউডি দপ্তর থেকে। আমাদের বাম আমলে যে ইট সোলিং গুলা, আমি নতুন রাস্তাগুলোর কথা বলছি, বড় রাস্তার কথা ছেড়ে দিলাম। নতুন রাস্তাগুলো আমি বামুটিয়া বিধানসভা কেন্দ্রে, আমি রাস্তার নাম বলে শেষ হবে না, অনেকগুলো রাস্তা আমরা বাম আমলে মেরামত করেছি। লাস্ট 10 বছরে যেগুলো করেছিল 18 থেকে 2008 থেকে 18, সেই রাস্তাগুলা ইট সোলিং ছিল, পিচ হয়েছে, ভালো মানুষ পরিষেবার জন্য। এই রাস্তা দিয়ে বিজেপিও যাবে, সিপিএমও যাবে, কংগ্রেস যাবে, সবাই যাবে, রাজনৈতিক উদ্দেশ্য বলে নেয়। তো এই রাস্তাগুলো মেরামত পর্যন্ত করছে না। ওই আমাদের আমলে যা রাস্তা হয়ে গেছে সেগুলো মেরামত পর্যন্ত করতে পারছে না। আমি বিধানসভাতে প্রশ্ন দিয়েছি অনেকগুলা, পিডব্লিউডি দপ্তরে মন্ত্রী যিনি আছেন হয়তো বা ওনার দৃষ্টিতে পড়েছে, যদি নজর দেওয়া হয়। বামুটিয়া বিধানসভা কেন্দ্রে অনেকগুলো রাস্তা মেরামতির ব্যাপারে আমি প্রশ্ন তুলেছি। কেন এইসব নিয়ে, সাধারণ বিষয়গুলো নিয়ে এসে প্রশ্ন তুলতে হবে আমাদের, যে রাস্তা মেরামতির জন্য দাবি করতে হবে? আমি পিডব্লিউডি আধিকারিক কান্দিগ্রাম স্থিত যে এসডিও, ওনার কাছে গিয়েছিলাম রাস্তার মেরামতির জন্য। উনি বলেছেন, যদিও এটা নন অফিসিয়াল কথা বলে, উনি বলেছেন সাফিসিয়েন্ট, আমাদের কাছে টাকা নেই যে রাস্তা মেরামতির জন্য। তো স্বাভাবিকভাবে সেই টাকা কোথায় খরচ হচ্ছে আমি বুঝতে পারছি না, মেরামতি হচ্ছে না রাস্তা, বিভিন্ন রাস্তা। প্লাস নতুন রাস্তা আমাদের বামুটিয়া বিধানসভা কেন্দ্রে দিয়ে বলছি, নতুন রাস্তা সেই রকম চোখে পড়েনি বিগত 5 বছরে। যদি আপনারা 25 বছরের ইতিহাস টানুন, 25 বছরের কতগুলা পিচের কত কিলোমিটার রাস্তা হয়, যার আপনারা কত কিলোমিটার করেছেন, সেটা যদি দেখেন, আমি আমার বামুটিয়াতে চোখে পড়িনি। দেখুন, আপনাদের টাকা খরচ হচ্ছে, সরকারি টাকা, মানুষের ট্যাক্সের টাকা, জনগণের টাকা। বিভিন্ন জায়গাতে ভবন নির্মাণ হচ্ছে, ভবন নির্মাণ কমপ্লিট হয়েছে, বাম আমলেও করানো হয়েছে অনেকগুলো ভবন, 18তে কমপ্লিট হয়ে গেছে, বা 17তে স্টার্ট হয়েছে, 18তে কমপ্লিট হয়েছে, এরকম, বা 19-এ কমপ্লিট হয়েছে, এরকম অনেক ভবন আছে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, কিন্তু এখন পর্যন্ত উদ্বোধন করছে না। জানি না কেন উদ্বোধন করছে না। এখানে তো স্টাফ দিতে হবে, মানুষ তো পরিষেবা দেওয়ার জন্য কনস্ট্রাকশন করানো হয়েছে। আমার বাড়ি যেখানে, আমি বাড়ির এরিয়াটা দিয়ে বলছি, উদাহরণ দিচ্ছি, এটা উদাহরণস্বরূপ নেবেন, যে আমার বাড়ির সামনে চেচুরিয়া, আপনার এখানে একটা আপনার কি করেছে, উপস্বাস্থ্য কেন্দ্র একটা বিল্ডিং করেছে, ভালো টাকা খরচ করে। উদ্দেশ্য কি? যাতে এলাকার মানুষ পরিষেবা পায়। কিন্তু এখন পর্যন্ত উদ্বোধন হয়নি, বিগত 5 বছর চলে গেল। কি এমন দুর্বলতা সরকারের যে উদ্বোধন করতে পারবে না? সেম বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যাই হোক, আমি এবার বাজেটে দেখেছি যে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নতুন ভবনটি উদ্বোধন করবেন, ভালো লেগেছে। তো কাজগুলো হচ্ছে, বিভিন্ন জায়গাতে উন্নয়নমূলক কাজ হচ্ছে, বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, ভালো, সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই। অবশ্যই বিভিন্ন জায়গাতে দেখছি আমি, কিন্তু গুণমান নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। ঠিক আছে, আপনারা করছেন, ভালো কথা,
কিন্তু ইমপ্লিমেন্ট করবার জন্য যাদেরকে আপনারা জানি না পঞ্চায়েতকে দায়িত্ব দিচ্ছেন নাকি কাকে দায়িত্ব দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্ন চিহ্ন। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, বামুটিয়ার যে কালীবাজার, একটা এগ্রিকালচার দপ্তর থেকে একটা বড় মার্কেট হচ্ছে, জানি না এটা কি হচ্ছে, কিন্তু কনস্ট্রাকশন একটা হচ্ছে, ভালো কথা, কিন্তু গুণমান নিয়ে অনেক প্রশ্ন তুলছে মানুষ। কিন্তু এইগুলো দেখার ব্যাপারে কিন্তু সরকারের উদ্যোগ দেখছি না। পেপারে উঠছে, তারপরে মানুষ সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, তারপরে বিভিন্ন টিভি নিউজগুলোতে উঠছে, কিন্তু কোনো উদ্যোগ নেই, কোনো হেল্প নেই। বরং কেউ যদি জানতে চায় এই কাজ সম্বন্ধে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন কাজের ব্যাপারে। আর দেখুন বিদ্যুৎ পরিষেবা বলেছেন, বিদ্যুৎ পরিষেবা না ভালো অবস্থা, বিদ্যুৎ কখন যে লোডশেডিং যাবে এটা বলা মুশকিল। কারণ আগে একটা লোডশেডিং ছিল আমাদের আমলে, বাম আমলে বা আগে আমলে সন্ধ্যার সময় একটা লোডশেডিং ছিল, সবার বাড়িতে হারিকেল ছিল, হারিকেল ইউজ করতো, কেরোসিন দিয়ে সন্ধ্যার সময় মুছে এগুলা রেডি রাখতো, কারণ যাবে লোডশেডিং হবে। কিন্তু যখন পালাটানো হয় তারপরে কিন্তু লোডশেডিং চলে গেছে, কারো বাড়িতে কিন্তু হারিকেল নেই। কারণ কেন কারেন্ট যায় না, হারিকেল কেন কিনবে, ক্যান্ডেল কিনতে হয় না। কিন্তু 18 পরে বিজেপি সরকার আসার পরে বিদ্যুতের পরিষেবা নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন তুলছে। আমার বক্তব্য না, মানুষ বলছে তাই আমি কেন বলছি। আমি প্রথম দিন অধিবেশনে যখন এবার মার্চে আসলাম তখন ওই বিদ্যুৎ পরিষেবা নিয়ে কথা বলেছিলাম। যাই হোক, আমি বলবো সেই ক্ষেত্রে যদি বাজেট হয় যে বিদ্যুৎ পরিষেবাটাও দেখা দরকার। কারণ আমাদের বাম আমলে আপনারা দেখেছেন জিরানিয়া মহকুমাতে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন চালু করেছিল, জানি না বিগত 5 বছরে কতটুকু করেছে বা আগামী দিন সরকারের কি পরিকল্পনা আছে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। যাই হোক, সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আছেন, হয়তো উনি দেখবেন আপনার অনেক ক্ষেত্রে ফিস বাজেট বেড়েছে, করতালি দিচ্ছেন বা আমরাও দেব অবশ্যই, কিন্তু মানুষের যে জীবন জীবিকার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফি যে বৃদ্ধি পেয়েছে, এত গুণ বৃদ্ধি করার মানে কি আমি বুঝলাম না। আপনারা দেখুন ত্রিপুরা ভবনে যারা থাকে, রুগী অসুস্থ অবস্থায় ত্রিপুরা ভবনে যায়, কেউ আপনার ঘোরাফেরার জন্য যেতে পারে আলাদা বিষয়, কিন্তু বিশেষ করে রুগীরা যায় ত্রিপুরা ভবন, বিশেষ করে কলকাতা আর আপনার গুয়াহাটিতে যায়, ঠিক আছে, কলকাতা বিশেষ করে, কিন্তু ত্রিপুরা ভবনের ফি ডাবল করে দেওয়া হয়েছে থাকার ব্যবস্থা। কি এমন অদ্ভুত ব্যাপার হয়ে গেল ফি ডাবল করতে হবে? আপনারা 5 বছরে ডাবল করে দেবেন ফি, এটা কি রকম আমি বুঝতে পারলাম না। তারপর গাড়ির রেজিস্ট্রেশন ফি, যারা প্রাইভেট কার কিনে, আমি নিজেও গাড়ি কিনেছিলাম 2018-তে, তখন আমি রেজিস্ট্রেশন ফি দিয়েছিলাম, আমি আমাকে দিয়ে বলছি সম্ভবত 15,000 টাকা। তারপর এটা 2019-এ দেখলাম গাড়ি রেজিস্ট্রেশন ফি করতে গিয়ে সিএনজি গাড়ি, সেম গাড়ি আপনার প্রায় 35,000 প্লাস 35,000, কই 15 কই 35, কত গুণ বাড়ালেন। তো বাজেট যে করছেন পরিষেবা কারা পাচ্ছে, ফি বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, আপনার আমাদের রাজ্যের যে কিছু তথ্য, যে অনেকে প্রশ্ন করেছেন যে নিয়োগ নিয়ে বা শূন্যপদ নিয়ে, শূন্যপদের ঠিক আছে নিয়োগ হবে ক্রমবর্ধমান, কিন্তু 5 বছরে তাহলে যে স্ট্রেংথ, কর্মচারী স্ট্রেংথ রাজ্যে স্ট্রেংথটা তো কাছাকাছি থাকার কথা, কিন্তু এত পার্থক্য যদি হয় রাজ্য পরিচালনা হবে কিভাবে? এটা সরকারি তথ্য, এখানে আপনার বাজেট একটা গ্ল্যান্স এর তথ্য, এটা আপনারা বলবেন আবার মন গড়া কথা, এটা মন গড়া কথা বলার সুযোগ নেই। আপনাদের 2018 1 জানুয়ারি ত্রিপুরা রাজ্যে আপনার সরকারি চাকরিজীবী ছিল 1,58,220 সরকারি চাকরিজীবী, এর মধ্যে নিয়মিত আছে, অনিয়মিত আছে। 1 জানুয়ারি 2023 আপনার সরকারি চাকরিজীবী হয়ে গেছে 1,05,069 হচ্ছে, এটা আপনার নিয়মিত, আর অনিয়মিত হচ্ছে 35,516, মানে টোটাল 1,40,585। এখানে সরকারি চাকরিজীবী কমেছে আপনার 17,635 জন, 5 বছর কমেছে এটা। তারপর রিটায়ার্ড হয়েছে বিভিন্ন তথ্য অনুযায়ী 2018 থেকে 2023 পর্যন্ত 21,885 জন আপনার রিটায়ার্ড হয়েছে। টোটাল 39,491 জন সরকারি চাকরিজীবী 5 বছর কমেছে।
আপনারা নিয়োগ করলেন কতজন? রাজ্য কিভাবে চলবে? পরিষেবা মানুষ কিভাবে পাবে? বিভিন্ন দপ্তরে ভ্যাকেন্সি আছে, শিক্ষক, নার্স, ডক্টর, বিভিন্ন টেকনিক্যাল স্টাফ। মাননীয় সদস্য প্লিজ একটু তো এরকম ভাবে অনেক ভ্যাকেন্সি খালি আছে, কিন্তু নিয়োগ হচ্ছে না মানুষ পরিষেবা পাওয়ার ক্ষেত্রে। দেখুন, রাজ্যে বেকারের যে তথ্য দীপঙ্কর বাবু বলেছিলেন, আমাদের মিনিস্টারও বলেছিলেন তথ্য নিয়ে, যে রাজ্যে বেকারের সংখ্যা, এটা বিধানসভার তথ্য 2018-তে 21/2018, তখন বিজেপি গভর্নমেন্ট। তখন 4 জন বিধায়ক প্রশ্ন করেছেন বিধানসভাতে, বর্তমান রাজ্যে কর্ম বিনিয়োগ কেন্দ্রে নথিভুক্ত বেকারের সংখ্যা কত? 31/3/2018-তে যে রিপ্লাইটা আসছে 7,41,305 জন বেকার। 5 বছর, তো 5 বছরের বেকার তো দিনে দিনে কমে না, নিশ্চয়ই চাকরি যেহেতু হয়েছে না বা কর্মসংস্থান যেহেতু হয়নি, তাহলে তো বেকার বাড়বে। আর যদি কমেও যায়, না 1 লাখ কমবে, যদি তথ্য দিতে পারেন। এ হচ্ছে অবস্থা আমাদের। দেখুন, এখানে বিধানসভায় তথ্য দেওয়া হয়েছে, এখানে 27/2/2019 আপনার মাননীয় বর্তমান মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় প্রশ্ন তুলেছিলেন যে রাজ্যে বিভিন্ন জেলায় কত সংখ্যক বিএড কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে, কোথায় কোথায় স্থাপন হবে, জায়গার নাম। এখানে অনেকগুলো নাম আছে, নাম বলে সময় নেবে। কটা বিএড কলেজ হয়েছে, কিন্তু বলেছে এখানে অনেকগুলো বিএড কলেজ হবে, 4টা বিএড কলেজ। কটা করেছে? হয়নি। কিন্তু বললেই তো হলো না, কাজ তো করতে হবে, সেইভাবে আমি দেখছি না। তো আপনার পিপিবি মডেলের এটাও বিধানসভায় দেওয়া তথ্য। মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস বিধানসভায় প্রশ্ন করেছিলেন 19/3/2021-এ। রাজ্য সরকারকে প্রশ্ন করেছিলেন পিপিবি মডেলে ত্রিপুরা রাজ্যে কোন কোন মহাবিদ্যালয় চালু আছে বা পরিকল্পনা থাকলে কোথায় কোথায় খোলার পরিকল্পনা। এখানে প্রায় 9টা পিপিবি মডেলের কলেজ মহাবিদ্যালয় স্থাপন করা হবে, কিন্তু কটা করা হয়েছে? রাজ্য সরকার বলছে করবে, কিন্তু বাস্তবায়িত হচ্ছে কতটুকু? এভাবে বাজেটে অনেক কিছু বলা হবে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে থাকবে এটা অন্যরকম রেজাল্ট, তাহলে তো হলো না। রাজ্যবাসী কিভাবে পরিষেবা পাবে? ঠিক আছে, তো আমার একটু শেষ করে দিচ্ছি। তো দেখুন, নেশা, আমাদের রাজ্যের যে নেশার অবস্থা কিন্তু খুবই খারাপ। নেশা, দেখুন, নেশা মুক্তি কেন্দ্র বাজেটে আমি দেখেছি 4টা, বা প্রত্যেকটা জেলায় করবে দেখেছি আমি, 4টা না 8টা জানি। যাই হোক, ভালো কথা, ভালো উদ্যোগ, নেশা মুক্তি কেন্দ্র করেছে। কিন্তু নেশা মুক্তি কেন্দ্র নেশাগ্রস্ত হয়ে সে ধ্বংস হওয়ার সময় ওকে নেশা মুক্তি কেন্দ্র নিয়ে যাব, তাকে সুস্থ করবো, এটা পরিকল্পনা ঠিক আছে, কিন্তু সে যাতে নেশা না করে, প্রথম থেকে নেশা যাতে না শিখে, সেক্ষেত্রে পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে সরকারের আমি কি বলবো যে এটা প্রশ্নচিহ্ন। মানুষের কিন্তু এটা নিয়ে খুব প্রকাশ করছে বিভিন্ন জায়গাতে, যে আমার ছেলেটা নেশা করে আমাকে গালিগালাজ করছে। এই গত পরশু 2-3 দিন আগের ঘটনা, আমাদের বাবুটিয়া বিধানসভা কেন্দ্রে গুচামুড়া গ্রামে আপনি নেশা করছে, বাবাকে গিয়ে মারতে যাচ্ছে, কিন্তু কি আপনার প্রতিবেশীকে তো মারছে, নিজের বাবা মা পর্যন্ত বাড়িতে এরকম অবস্থা। আমি পুলিশকে কমপ্লেন করেছি, দেখ পুলিশ আসছে, কিন্তু এরকম কেন হবে? ঠিক আছে, ঠিক আছে, বল। তো যাই হোক, একটু লাস্ট আমি সিনিয়র মেম্বার থেকে আপনি শিখে গেলেন, নতুন এসে একটু লাস্ট আর একটা কথা বলে শেষ করে দিই, 1 মিনিট। দেখুন, সবশেষে একটা কথাই বলবো, প্রত্যেক মনে করেন একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি। একটা একই টাকা দিয়ে মনে করেন 30,000 টাকা ইনকাম একটা পরিবারের, আর সেম আর একটা পরিবারের 30,000 টাকা ইনকাম। দেখবেন যে একটা পরিবার 30,000 টাকা ইনকাম দিয়ে ভালো চলছে, আর একটা পরিবার 30,000 টাকা দিয়ে চলতে পারছে না। সেই ক্ষেত্রে কি হয়? সঠিক পরিকল্পনার অভাবে প্রতিপালন করতে পারছে না। সঠিক পরিকল্পনার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, আর একটা ফ্যামিলি পরিকল্পনার জন্য উঠে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের রাজ্যে অনেক ক্ষেত্রে পরিকল্পনা হবে, আমাদের রাজ্যে অনেক অর্থনৈতিক ঘাটতি হচ্ছে, অনেক লোকসান হচ্ছে, সেক্ষেত্রে রাজ্যের লোকসান হচ্ছে। এই কথাটি বলে আমি বাজেটকে সমর্থন করতে পারছি না। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে শেষ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পয়েন্ট অফ অর্ডার। আমাদের নতুন সদস্য, আমি ধন্যবাদ জানাই আলোচনা করার জন্য। নিজের এলাকা, পাশাপাশি সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পাবলিক সম্পর্কিত বিভিন্ন আলোচনা এখানে তুলে ধরার জন্য। একটা স্লোগান উনি দিয়েছিলেন, আমি জানি বামপন্থীরা স্লোগানে খুব পারদর্শী,
কিভাবে যে স্লোগান বানাবেন একমাত্র উনার কাছ থেকে শেখা যায়। যাই হোক, বামপন্থী আন্দোলনের সাথে জড়িত, সেই হিসাবে উনার একটু আগে আপনি বলেছিলেন যে উনার সিনিয়রদের কাছ থেকে সম্ভবত উনি শিখছিলেন কিভাবে সময়টাকে ওয়েস্টেজ করা যায় এবং বিধানসভার সময় নষ্ট করা যায়। ঠিক সেভাবে একটা স্লোগান, চাল চিনি কেরোসিন দাম বাড়ছে দিন দিন, উনি বলেছিলেন। আমি উনাকে জিজ্ঞেস করতে চাই, ত্রিপুরা রাজ্যের হয়ে সেই স্লোগানটা উনি দিয়েছিলেন, যদিও উনি ভুলে গিয়েছিলেন কত বছর পর্যন্ত আমাদের সরকার এই মানুষদেরকে বিনামূল্যে চাল দিয়ে উনাদের পরিবারের জন্য চলার একটা ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য উনি ধন্যবাদ জানাননি, কিন্তু উল্টো সরকারের ভাবমূর্তি এবং বিভিন্নভাবে এই জনগণের কাছে কি বলবো সিম্পেটি আদায় করার জন্য উনি এরকম স্লোগান দিচ্ছেন। কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের দলের অর্থাৎ বামপন্থী দলের শাসিত রাজ্য কেরল, আপনার স্লোগানের রেস ধরেই সেই রেস ধরে আমি বলতে চাই, চাল চিনি কেরোসিন কেরলে কি দাম কমছে দিন দিন? সেই 25 বছর 15 বছর আগের তুলনায় অবশ্যই না। এরপর কেরোসিনের কথা, তার আগে আমি আসি এই টিচারের কথায়। অর্থাৎ আমরা যখন পড়াশোনা করেছিলাম, সম্ভবত আমার বয়স আর মাননীয় সদস্যের বয়সের তেমন একটা ফারাক হবে না। আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম মানিকপুর জেবি স্কুল, সেই স্কুলে তখনও একটাই টিচার ছিল এবং সেই শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমরা পড়াশোনা করতে বাধ্য হয়েছিলাম। হয়তোবা সেই সময় যদি টিচারের সংখ্যা একটু সেই স্কুলে বেশি থাকতো, আমি আজকে হয়তো আরো একটু উপরে যেতে পারতাম, মানে লেভেল। ঠিক আছে, তো আপনারা তো শহরের লোক, গ্রামের দুঃখ দুর্দশা বুঝবেন না। বামুতি এখান থেকে বেশি দূরের নয়, কয়েক কিলোমিটারের হবে। সামুনো এখান থেকে 150 কিলোমিটার 200 কিলোমিটারের সীমানা অবধি যদি আমি হিসাব করি। তো কেরোসিনের যে অবস্থাটা বাম আমলে আমরা দেখেছিলাম, সবচেয়ে বেশি মানে কানেকশন না নিয়ে কি বলে সেটাকে, লোডশেডিং না হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি করার মাধ্যমে মানুষ একটা অভ্যস্ত হয়ে গিয়েছিল সেই সময়। কিন্তু বর্তমানে সেটাকে কিভাবে রোধ করা যায় সরকার চেষ্টা চালাচ্ছে। আর আরেকটা বিষয়, আমি গ্রামের ছেলে, গ্রামের বিষয় নিয়ে কথা বলবো। এখানে অনেক সদস্য মহোদয়রা রয়েছেন, বলছি বিদ্যুতের বিল বেশিরভাগ কিন্তু মানুষ দিতে চান না। এটা কোন সময় থেকে চলে এসেছিল? সিপিআইএম এর সময় থেকে বিদ্যুতের বিল দেওয়া। আজকে যে সমস্ত কোম্পানিগুলোর কথা এখানে উল্লেখ হচ্ছে, সেই পেটকো থেকে শুরু করে অন্যান্য কোম্পানিগুলো, জিজ্ঞেস করে নিন ওনাদের কাছ থেকে, বিল যখন নিতে যান বিল দিতে চান না জনগণরা। কাজেই এই পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমি অনুরোধ করব, আপনারাও সেটার একটা জনজাগরণ শুরু করুন, যাতে মানুষ বিদ্যুতের বিল দেন। বিদ্যুতের বিল যদি সরকার না পায়, কোত্থেকে দেবে? এই একটা সমস্যা। আর আপনাদের সময়ে যে সমস্ত পরিবারগুলো ছিল, একনের সময়ে অনেক পরিবারের বৃদ্ধি পেয়েছে, অনেক কানেকশনের বৃদ্ধি পেয়েছে। সেই কানেকশনের অর্থ যোগান দেওয়ার জন্য জনগণদের কাছ থেকে অর্থের দরকার, এই একটা বিষয়। আর কেরোসিনের যে বিষয়টা, তখন কিন্তু লোডশেডিং কম হতো, বেশি হতো, তার কারণে কেরোসিনের দরকার বেশি ছিল। এখন কিন্তু লোডশেডিং কম হয়, তার কারণে তেমন দরকার নেই। আমি শেষ করছি মাননীয় সদস্য মহোদয়, শেষ করছি, প্লিজ বসুন, শেষ করছি। এরপরে নেশার বিষয়, না পয়েন্ট অফ অর্ডার গুলো বলছি আমি একটা একটা করে, হয়তো একটু দেরি করে বলছি। নেশার বিষয়ে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। এখন মাননীয় স্পিকার স্যার, আমি এক সেকেন্ড একটু কথা বলি। নয়ন সরকার বিরোধী দল, ওই জন্য মহিলা মানুষ স্যার একটু বলছি, উনি যেভাবে ভারতীয় জনতা পার্টিকে অপদস্থ করছেন, আমি ঠিক আছে না স্যার এক সেকেন্ড, আরে আপনারা গায়ে নেবেন কেন? আপনারা গায়ে নেবেন, আমি তো কাউকে বলতে বলিনি, স্যার একটু ভামুটিয়া অনেক কাজ হয়েছে, উনি কাজ দিয়ে একটু আপনি লিস্ট করে আনেন। উনি যে বললেন তারপরে এগ্রিকালচার থেকে কি না হয়েছে, উনি কেন এত ভুয়া মিথ্যা কথা বলেন? ভুয়া মিথ্যা কথা বলবেন না।
তত্ত্ব নিয়ে কথা বলি, তত্ত্ব বিধানসভা পাইকারি আলাপ করি। অনারেবল ফাইন্যান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 7ই জুলাই আমি এই হাউসে 2023-24 ইংরেজি বর্ষে যে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেট প্রস্তাবনা এই পবিত্র বিধানসভায় পেশ করেছি, তার উপর সাধারণ আলোচনা আজ দ্বিতীয় দিন, এবং এই সভার অধিকাংশ মাননীয় সদস্যরা যারা বাজেট প্রস্তাবনার উপরে আলোচনা করেছে। আমি ওনাদের বক্তব্য এই হাউসে বসে শুনেছি। আলোচনা থেকে অনেকে গঠনমূলক বক্তব্য রেখেছেন এবং তেমনি সমালোচনামূলক বক্তব্য শুনেছি, এবং কার্যত সবটাই এই সভায় একটা প্রত্যাশিত ছিল। আলোচনায় অংশগ্রহণকারী ওনাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। মানে অধ্যক্ষ মহোদয়, আমরা সকলে অবহিত আছি যে সমাজ বিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে, মানুষের চাওয়া পাওয়া বা প্রত্যাশার প্রতি নজর রেখে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সরকার জনকল্যাণকর কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে নিয়েই সাংবিধানিক ব্যবস্থা বাজেট পেশ করে। বাজেট প্রস্তাবনা হচ্ছে জনকল্যাণকর বিষয়ে একটি সরকারের লক্ষ্য উদ্দেশ্য কি, এর একটা প্রতিচ্ছবি সকলের জ্ঞাতার্থে উপস্থাপনা করা। আমাদের রাজ্য সরকারের লক্ষ্য এবং অভিপ্রায় হচ্ছে রাজ্যের শহর, গ্রাম, পাহাড়ের সমস্ত পেশাজীবী থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলে বসবাসকারী প্রতিটি ব্যক্তির কাছে সরকারি সুযোগ সুবিধা নিশ্চিতভাবে পৌঁছে দেওয়া। জনস্বার্থমূলক কাজে আমাদের সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করেই এবারের বাজেটেও প্রণয়ন করা হয়েছে, এবং সেটা গত 7ই জুলাই আমার বাজেট ভাষণের প্রারম্ভে এই সভার মাধ্যমে রাজ্যবাসীকে অবহিত করার জন্য উল্লেখ করেছিলাম। কয়েকটা বিশেষ লক্ষ্য নিয়েই আমাদের মূলত যে বাজেট আমরা উপস্থাপনা করেছি, তা একটা লক্ষ্য থাকে, এবং তার মধ্যে প্রথমটি মূলধনী বিনিয়োগ পরিকাঠামো উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিবেশ সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক অগ্রগতি একটি নতুন অধ্যায় সূচনা করে। আমাদের লক্ষ্য এরকম ছিল যে দীর্ঘমেয়াদী কিভাবে তার ব্যবস্থা নেওয়া যায়, এরকম নয় যেটা একদিন বা দুদিন বা 10 দিন বা 1 মাস 1 বছরের জন্য নয়, যেটা দীর্ঘমেয়াদী ভাবে মানুষ তার সুযোগ পেতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। ঠিক এরকম একটা এটা বিনিয়োগ করে এটা স্থায়ী কোনো ব্যবস্থা করা যায়। দ্বিতীয়ত, নারী, শিশু, জনজাতি, তফসিলি জাতি, ওবিসি এবং ধর্মীয় সংখ্যালঘুদের সর্বাঙ্গীন বিকাশ প্রক্রিয়ার সাথে যুক্ত করা। তাকে লক্ষ্য করে আমরা বিভিন্ন যেভাবে বাজেটটা আমরা প্রভিশন রেখেছি, সেগুলো আলোচনার বিষয়বস্তু হয়েছে, অনেক আলোচনা, আমিও কিছু বলার চেষ্টা করছি। তৃতীয়ত হচ্ছে কৃষি এবং কৃষি সম্পর্কিত ক্ষেত্রে বিকাশ এবং স্থায়ী উৎকৃষ্ট কৃষি পদ্ধতি নিশ্চিতকরণ করা, এবং এটা স্বাভাবিক, আমরা সকলে জানি যে ভারতবর্ষ এই কৃষি ক্ষেত্রে অধিকাংশ মানুষের সঙ্গে জড়িত, এবং সেই সঙ্গে রাজ্যেরও বিশাল অংশের মানুষ এই কৃষিকার্যের সঙ্গে যুক্ত। এই প্রাইমারি সেক্টরকে শক্তিশালী করার লক্ষ্যে বাজেটের মধ্যে প্রভিশন রাখা হয়, এটা স্বাভাবিকভাবে, যাতে যে বিশাল সংখ্যক মানুষ এবং অন্তিম পর্যায়ের মানুষ যারা এর সঙ্গে যুক্ত থাকে তাদের অর্থনীতি সমৃদ্ধ হলে রাজ্যের অর্থনীতি সমৃদ্ধ। এবং চতুর্থত, অগ্রাধিকারের ক্ষেত্রগুলো হচ্ছে রাজ্যবাসীর জীবনযাত্রা মান উন্নয়ন ও স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা। এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন সহ বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের উদ্যোগ, সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমার সুবিধা প্রদান সহ কর্মচারীদের জন্য নতুন করে কোয়ার্টার নির্মাণ,
সমস্ত অংশের পেশাজীবীদের স্বার্থ সুরক্ষার বিষয়, যুবকদের জন্য যুব আবাস স্থাপন সহ খেলাধুলা উৎসব প্রদানের জন্য নির্দিষ্টভাবে একাধিক নতুন স্কিম চালু করার প্রস্তাব এই বাজেটে রাখা হয়েছে। খাদ্য দপ্তরকে জনকল্যাণে আরও উদ্যোগ নেওয়ার কথা এই বাজেটে উল্লেখ করা হয়েছে। এই বাজেটে বাস্তুচ্যুত ভূ পরিবারগুলোকে সঠিক দিশায় পুনর্বাসনের প্রসঙ্গ রয়েছে। গ্রামীণ উন্নয়ন ক্ষেত্রে শুরু করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অগ্রাধিকারের ভিত্তিক কর্মসূচিগুলো যেমন এই বাজেটে উল্লেখ করা হয়েছে, তেমনি প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখা এবং শাসন ব্যবস্থার দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে ডিজিটাল ত্রিপুরা গড়ার বিষয়টি এবারের বাজেটে উঠে এসেছে। এর মাধ্যমে সমগ্র রাজ্যে মিশন মোডে এই অফিস চালু করে ধীরে ধীরে কাগজবিহীন সরকারি দপ্তরগুলোতে কাজকর্ম শুরু হয়ে যাবে। মানে অধ্যক্ষ মহোদয়, এমন আরো বহু উল্লেখযোগ্য বিষয় এবারে বাজেটে প্রস্তাবনার উল্লেখ করা হয়েছে, যেগুলিকে পুনরায় উল্লেখ করে আমার বক্তব্যকে অযোধ্যা করতে চাই না। তাছাড়াও এই বাজেট অধিবেশনে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় কথা বলবেন। স্বাভাবিকভাবেই সবকিছু ইস্যুর উপর বলতে চাই না, কিন্তু আমি বিশেষ কিছু যেগুলো বারবার অনেক সদস্যরা বলতে চেয়েছেন, অর্থ দপ্তরের মাধ্যমে যেটা বলা উচিত সেটা আমি আশ্বস্ত করার চেষ্টা করব। অনেক কিছুই মন্তব্য বা ধারণা যেটা আমাদের মধ্যে আমরা যেভাবে করেছি সেটা হয়তো অনেকের ধারণা সেটার সময় মিলেনি। আমি চেষ্টা করব সেটা সকলকে আমার এটা বোঝানো যায়। যেমন প্রথমেই আমি রাজ্যের যে বাজেটের মূলত সবটা নয়, সবটা তো আপনারা বই পেয়েছেন বলেছি, কিন্তু মোটামুটি আমরা যে সেক্টরগুলোকে আমরা ধরেছি সেটা কিভাবে বাজেটকে আমরা করার চেষ্টা করেছি। এবং স্বাভাবিকভাবেই বারবার উঠছে কে করেছে কে করেনি, কারা আগে করেছে কত, সেটা তবু কিছুটা যেটা আমাদের কাছে নথিবদ্ধ আছে সেটা এই সভাতে জানানোর দায়িত্ব মনে করে আমি বলার চেষ্টা করছি। আমাদের টোটাল বাজেট ইতিমধ্যে আপনারা জেনেই গেছেন, বলা হয়েছে, সেটা 27,654 কোটি টাকা। এটা বাজেট এস্টিমেট। এবং তুলনা করলে যদি আমি আগে যাই, কারণ বারবারই এখানে আমাদের মাননীয় সদস্যরা আছেন যারা আগেও ছিলেন সরকারে দীর্ঘ 35 বছর, তাদের সময়ে আমরা লাস্ট যদি ইয়ারটা ধরি 2017-18, সেখানে এই বাজেটের পরিমাণ ছিল 12,442 কোটি টাকা। আজকের দিন আমরা 27,654 কোটি টাকা, মানে ইনক্রিজ করেছি এই 6 বছরে 15,212 কোটি টাকা। এটা যদি শতকরা হারে ধরি আমরা 122.27% আমরা বেশি, ডাবলেরও বেশি এ বাজেট 6 বছরে হয়েছে। এডুকেশন সেক্টর, হায়ার সেকেন্ডারি, এলিমেন্টারি, যুব আবাস থেকে অল্প জ্ঞান, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন, এই কয়টা সেক্টরকে আমরা এইবারে বাজেটে প্রভিশন রেখেছি 4,939 কোটি টাকা। এবং সেটা যদি আমরা দেখি 2017-18 সরকারে আসার আগে, তাহলে সেটা ছিল 3,130 কোটি টাকা। এবং সেটাও ইনক্রিজ হয়েছে 1,809 কোটি টাকা। সেটা শতকরা 57.79% বেশি। সেটাও একটা উল্লেখযোগ্য বৃদ্ধি আমরা করতে পেরেছি। পাবলিক ওয়াটার রিসোর্স PWS, এটাতে ওই সময় 17-18 বাজেট ছিল 1,272 কোটি টাকা। এবার আমরা প্রভিশন রেখেছি 2,612 কোটি টাকা, যেখানে ইনক্রিজ হয়েছে 1,340 কোটি টাকা, পার্সেন্টেজে 105.38%। এটাও ডাবলেরও বেশি। হেলথ সেক্টর, ফ্যামিলি ওয়েলফেয়ার, PMN এজেন্সিতে, যেখানে ওনাদের সময় লাস্ট বাজেট ছিল 2017-18-তে 814 কোটি টাকা। এবারে বাজেটে আমরা 2023-24 বাজেট এস্টিমেশন 1,756 কোটি টাকা আমরা এটার ব্যবস্থা আমরা রেখেছি, যা ইনক্রিজ অ্যামাউন্ট 942 ক্রোর, যেটা 115.68% বেশি। এটাও ডাবলেরও বেশি। ঠিক তেমনি ট্রাইবাল ওয়েলফেয়ার, TRPP, PTG অ্যান্ড TRS, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেক ডিসকাশন, অনেকটা বোঝানোর চেষ্টা আমি করবো, কারণ সদস্য, বিরোধী দল নেতা থেকে শুরু করে সবারই একটা
ধারণা বা আমাদের যে বাজেট পেশ করি সেটার সঙ্গে এটা ভেরিয়েশন হচ্ছে, চেষ্টা করবো সেটা বোঝানো। তো 2017-18 সালে সেখানে 268 কোটি টাকা ছিল এই কয়টা ডিপার্টমেন্ট এদের মধ্যে, কিন্তু আমাদের 2023-24 কিন্তু এই বাজেট এস্টিমেটে 1081 ক্রোর্স করা হয়েছে। সেটাও ইনক্লুড অ্যামাউন্ট তাদের সঙ্গে যদি ধরি 813 কোটি টাকা ইনক্রিজ হয়েছে। এটা 303.22% বেশি ওই থেকে 6 বছর, এটাও 4 টাইমস বেশি। রুরাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং পঞ্চায়েত, এদের সময় ছিল 815 ক্রোর্স, আমাদের সময় 3419 ক্রোর্স, এবং সেটাও ইনক্রিজ হয়েছে 2604 কোটি টাকা, যেটা ইনক্রিজ হয়েছে 319.47%, মোর দেন 4 টাইমস। Agri allied fisheries, আপনি বলছেন স্যার, মাননীয় অর্থমন্ত্রী বলছেন 2017-18 সব 2 গুণ 4 গুণ 5 গুণ বাড়ছে। আমি শুধু বেশি আপনাকে ব্যাখ্যা করবো না। 2017-18 ডিজেল পেট্রোলের দাম কত ছিল? বিলো 35। আজকে কত? আজকে এটা 100 টাকার উপরে বা তার কাছাকাছিতে। রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে কত? মোর দেন 1000। ঠিক তেমনি সমস্ত ক্ষেত্রেতেই আপনি বলছেন যে 17-18-তে আরডি বাজেট ছিল এত টাকা, এটা আজকে 2000 কোটি টাকা বেড়েছে। ওই সময়তে মোর দেন 80-90 মেন্ডেজ কাজ হতো, আর আজকে আপনারা ইভেন 60 মেন্ডেজ করতে পারছেন না। তাহলে আপনার এই বাজেট যদি দ্বিগুণ হয়ে থাকে, কিন্তু হোয়ার ইজ দ্য সার্ভিস? সার্ভিস হ্যাজ বিন রিডিউসড। আপনার সার্ভিস পরিষেবা তো মানুষের কাছে অর্ধেকের নিচে নেমে গেল। কাজে এই বৃদ্ধির কি অর্থ? এটা তো কাগজে পত্রে বেড়েছে, অঙ্ক বেড়েছে, মানুষের সুখ বাড়েনি, দুঃখ বেড়েছে। দিস ইজ দি রিয়েলিটি। মাননীয় ডেপুটি স্পিকার সাহেব, ওনার সহ্য হচ্ছে না বলে এরকম মনে হচ্ছে। প্লিজ এটা বলতে দিন, কিন্তু আপনি বলেছেন পরে বলবেন। ওনার বোধ সহ্য হচ্ছে না, বাজেটে যে পার্সেন্ট বাড়ছে ওনার সহ্য হচ্ছে। উনি বলছেন আগে এত মেন্ডেজ কাম এখন হয় না, আগে তো মিছিল করে কাজ হতো না। এখন প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। আরে তাহলে আর বসে যাই। বাজেট অধিবেশনের শুরুতে নাটকের পেছনে আপনি ছিলেন মানে পরিচালক, যা করেছেন রাজ্য দেখেছে। যত ইস্যু থাকুক আপনার মাননীয় সদস্য মহোদয়, যত ইস্যু থাকুক, বাজেট ইজ দ্য ফার্স্ট ইস্যু ফর দ্য টোটাল ত্রিপুরা। আপনি ওইটাকে দিয়ে আপনি চলে গেছেন নাটকের পরিচালনা করতে। ইয়েস, আপনি করেছেন, আপনি ওইটা করেছেন। আপনি যেভাবে শুনুন, আপনি কথা শুনুন। আপনি ডিজেল পেট্রোলের দাম বলেছেন, 17তে কত শুনেনি? সমস্ত হাউদে উঠেছে ডেপুটি থেকে সাহেব অনেক বলতে চাইছিলেন। 1000 টাকা কোথা থেকে আমি জানি না। দিল্লিতে 63.33, কলকাতাতে 66.33, মুম্বাইতে 74.54, আগরতলাতে 70 রুপিস। আজকে কত কত বলুন? 96 কত করে? আপনি আরে হিসাব তো আপনি দেবেন আমাকে, আমি তো আপনাকে সুযোগ করে দিলাম। আমি আমার দেখুন, এটা যদি দ্বিগুণ করি, এটা দ্বিগুণ করি 140 হবে। এটা দ্বিগুণ করলে 140 হবে। টুডে ইট ইজ অনলি 96। হিসাব বুঝুন। আপনি তো আপনি বাজেটের সমালোচনা করতে পারেন, এটা তো গণতান্ত্রিক অধিকার। আপনি দিশাহীন, এটা স্বাভাবিক, বলতেই পারেন আপনি বিদেশি দিশাহীন। আপনি যেভাবে বাজেটকে উল্লেখ করেছেন, অসংখ্য গুদামিলে ভরা, সারা জীবন তো গুদামেল করে বাজেট করেছেন। বাজেটের বইগুলো, আপনাদের বাজেটের কিছু বই আমি এনেছি। আপনি এরকম ভাববেন না যে আপনার বাজেটের বইগুলো আমি এনেছি, আপনার লাস্ট বাজেট এনেছি।
কারণ আপনি গুদামিলে ভরা বলেছেন, সারা সভা শুনেছে, আর এই গুদামিল রাজ্যে মানুষ জানতে হবে যে গুদামিলের মালিক 35 বছর এই রাজ্যে বাজেট করেছেন, তার উত্তর দিতে হচ্ছে আপনাকে। মাননীয় ডেপুটি স্পিকার সাহেব, এগ্রিকালচারের অনেক কথা বলেছে, এই জন্য লাভ দিয়ে উঠে গেছেন, আমি তো বুঝতে পারছি। ফিশারি এগ্রিকালচারে 607 ক্রোর ওনাদের সময়, এখন 1436 ক্রোর আমরা বাজেটে প্রবিধান রেখেছি, এবং তাতে 829 ক্রোর বেশি, 136.64% এটা ইনক্রিজ করেছে, এটা ডাবলেরও বেশি। রেভিনিউ ইনক্লুডিং রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন 222 কোটি, আমরা 520 কোটি, 298 ইনক্রিজ করেছে, এবং 134.15% এটা ইনক্রিজ ডাবলের বেশি। আসলে আমার এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এখানে বুঝতে হবে, আমাদের বিরোধী সদস্য বলেছেন আমাদের বাজেটে আমাদের নিজস্ব উৎস থেকে আমাদের বাজেট 14%। এটা সত্যি কথা হয়। যদি রাজ্যে নিজ সম্পদের পরিমাণ এত কম হয় তাহলে আত্মনির্ভর ত্রিপুরা, আপনি বলেছেন, এবং সুতরাং মনে হয় আত্মনির্ভর ত্রিপুরা শুধুমাত্র বক্তব্যটা আপনার বক্তব্য ছিল। আমি আপনাকে এর সঙ্গে জাস্ট বলতে চাই যে আমরা সবাই একমত যে রাজ্যে নিজস্ব আয় বাড়ানো উচিত, সত্যি কথা, কিন্তু কিভাবে তা বাড়ানো উচিত সে সম্পর্কে কিন্তু আপনাদের সুস্পষ্ট কোনো কিছু আপনারা বলেননি। আলোচনা, আপনাদের পরামর্শ থাকবে, আপনাদের এই পরামর্শ শুনে রাজ্যের মানুষের তাদের যদি বিমুখ না করে এবং তাদেরও যদি সমস্ত সুযোগ সুবিধা রেখে আমরা করতে পারি, অবশ্যই আপনাদের আলোচনাগুলো আমাদের কাছে খুব মূল্যবান আলোচনা হবে। সেটা আমরা আশা করতাম যে এটা আপনার হয়তো একটা থাকবে যে কি করে রাজস্ব এটা বাড়াতে পারে। এটা স্বাভাবিকভাবে আপনি বলেছেন, এটাও ঠিক, বাড়ানো উচিত, কিন্তু কিভাবে। কিন্তু এই কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, আপনাকে তো অনেক অনেক ধন্যবাদ যে বিশ্ববর্ণ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনি একজন ফ্যান, এবং তার জন্য তো আপনাকে আমি আমার সরকার আমার সমস্ত পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে আপনি সঠিক মানুষকে সঠিক সময় চেপেছেন। এবং সেই সঙ্গে এটাও ঠিক যে আমরা কেন্দ্রীয় সরকার থেকে বেশি টাকা পেলে তা নিশ্চয় আমাদের কাছে অন্যায় নয়। এবং আগে আমরা দেখতাম বামফ্রন্ট সরকার সবসময় শুধু কেন্দ্রীয় বঞ্চনার গল্প ছাড়া, স্লোগান ছাড়া, রাস্তাঘাট জমানো ছাড়া আর কিছু বড় ইস্যু কিন্তু দেখা যেত না। আমরা তাহলে এই যে বাড়াবো কিভাবে, তাহলে দরিদ্র মানুষের উপরে অতিরিক্ত করের বোঝা পড়ুন, সেটাকে আমরা করতে পারি। আমরা কিন্তু করের বোঝা বাড়াইনি, কিন্তু জিতেন বাবুদের ওই টেবিল থেকে বারবার করের বোঝা বাড়ছে, অগ্রিম ভাবে সমস্ত কিছু বলা শুরু করেছে। আমরা বাড়িছি কোথায়? গাড়ির কথা বলেছেন শ্যামল বাবু, মাননীয় সদস্য শ্যামল চক্রবর্তী বসে বলেছেন, কিন্তু আমরা তো জানি 6 বছরে কোনো গাড়ির মূলত যারা অটো বলুন, গুড ক্যারিয়ার্সের গাড়িগুলো বলুন, 1 টাকা আমরা ট্যাক্স বাড়াইনি, 1 টাকা ট্যাক্স বাড়াইনি। আপনি বলছেন এটা ট্যাক্স বাড়াননি, এই যে পিএনজি সিএনজিতে 21% রুট ডেভেলপমেন্ট সেস দিচ্ছেন, বলুন তো আপনারা আসার আগে কত পার্সেন্ট ছিল? পিএনজি সিএনজি যে এখন রুট ডেভেলপমেন্ট সেস নেওয়া হচ্ছে, আপনারা আসার আগে সেখানে কত ছিল? আপনি বাড়াননি বলছেন, ঠিক আছে, শুধু এইটুকুটি বলুন, অন্যটা বলছি না। তাহলে এটা একটু আমি বলি, এই সিএনজির কথাটা যে বললেন, কিছুক্ষণ আগেও শ্যামল বাবু এটা নিয়ে বলছিলেন যে আমাদের এখানে সিএনজিতে, আমি ওনাকে পারমিশন নিয়ে বলছি, উনি বলছিলেন যে আমাদের এখানে 21% আমরা সেস নিচ্ছি, রোড সেস, তার জন্য অনেক প্রাইস বেশি। আমি সারা দেশের কিছু তথ্য দিচ্ছি আপনাকে। একটু ধৈর্য ধরুন, ত্রিপুরা দেখুন মিথ্যা বলে, একটু ধৈর্য ধরুন, আমি বলছি, একটু শুনুন। দিল্লিতে আজকে
আজকের দিনে আজকের এই মুহূর্তে দিল্লিতে 48 টাকা 59 পয়সা, বাড়িতে রান্না করার সিএনজি যেটা পাইপলাইনে যায় সেটা দিল্লিতে 48 টাকা 49 পয়সা, এটা নয়ডাতে 48 টাকা 46 পয়সা, মুম্বাইয়ে 49 টাকা, পুনেতে 51 টাকা, গুড়গাঁওয়ে 47 টাকা, বেঙ্গালুরুতে 51 টাকা, ত্রিপুরাতে আগরতলায় 37 টাকা। শেষ লাগানোর পরেও 37 টাকা। কমার্শিয়াল যেটা ইউজ হয় অটোতে বা গাড়িতে সেটাও বলছি, নয়ডাতে 78 টাকা, মুম্বাইয়ে 79 টাকা, গুড়গাঁওয়ে 82 টাকা, আগরতলাতে 75 টাকা। শেষ লাগানোর পরেও ইনক্লুডিং শেষ সব রাজ্যেই সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম রেট হচ্ছে আমাদের ত্রিপুরাতে, আগরতলাতে। আমি বলছি স্যার, আমার বক্তব্য হলো ত্রিপুরার যে পিএনজি সিএনজি সাপ্লাই হয় ফ্রম আওয়ার ওন রিসোর্সেস, ত্রিপুরা রাজ্যেরই ইয়ের থেকে উত্তোলিত হয়ে উনি বলছেন রাখা হয় না। আমি ওই জায়গা যাচ্ছি না, আমি কোথায় দাম কি এটাও আমার কথাটা কিন্তু আমি কিন্তু দেখুন বলা হচ্ছে যে না আমরা নিচ্ছি না। শুনুন, আমি কিন্তু আপনাকে আহত করতে চাইছি না, কিন্তু আপনি যদি এই কথাটা বলেন, আসলে আপনি পার্লামেন্টে ছিলেন কিন্তু আমি জানি না ডাবল হয়ে গেল, প্রকৃতি ডাবল হয়ে গেল কেন হলো? খনিজ সম্পদ শুনেন, আমি জানি না এখানে এই হাউসে সবাই পুরনো, অনেকেই পুরনো, আমরা একদম নতুন। খনিজ সম্পদের অধিকারী কেন্দ্র সরকার, কেন্দ্র ডিসাইড করে। শুনেন গ্যাসটা ত্রিপুরা সরকার উঠায় না, আপনি কি বলছেন? আপনি ছিলেন ত্রিপুরা সরকার উঠায় না, গ্যাসটা উঠায় ওএনজিসি ডিস্ট্রিবিউটর গেল। আমরা শুধু সার্ভিস প্রোভাইডার, ত্রিপুরা সরকার সার্ভিস প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার। আর কি বলছেন? গ্যাস ডিস্ট্রিবিউশন করে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, can I add one point? ছাড়া Honorable Finance Minister, বলতে অভ্যাস হয়ে গেছে না, Honorable Finance Minister, প্রবলেম হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, can I just add one point, sir? With due honor, মাননীয় অর্থমন্ত্রী বলছিলেন যে আমি দেশের প্রধানমন্ত্রীর বিগ ফ্যান। Yes, today also I will repeat that. কিন্তু আমি সচিন তেন্ডুলকারেরও বিগ ফ্যান। He should know that. And another point is, সিপিআইএম দলের পরিষদীয় দলীয় নেতা যেটা বলেছে যে 4 গুণ 5 গুণ বৃদ্ধি পাচ্ছে, I just want to know from our finance minister, what is the inflation in Tripura? আমাদের এই রাজ্যে ইনফ্লেশন রেট কি আছে, and আজকের তারিখে সেই ইনফ্লেশন রেটটা কত? বাজেট যে বাড়ছে, ইনফ্লেশনও তো আছে। If you do not increase it, how are you going to cope up the day-to-day expenses? I just want to know that figure. মাননীয় বিধান তোমাদের ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। আমি আপনাকে যে জায়গায় যেতে চাইছি আমি সেটা আগে ক্লিয়ার করি, বারবার ডিস্টার্ব করে তো বলতে পারবো না। আমি আমার বক্তব্য হচ্ছে যে এখানে জনজাতিদের জন্য যেটা মূল কথাটা, যে এর বাইরে আপনারা যেটা উত্থাপন করেছেন যে 672 কোটি টাকা 2.7% ফুল বাজেট হিসাব করলে কিন্তু 672 টাকা কারেক্ট ফিগার। 27,000 আপনার আমাদের টোটাল বাজেটের থেকে যদি এটা করেন তাহলে তো আপনার অটোমেটিক্যালি এই পার্সেন্টেজে আসে। বস্তুটা এই জায়গা থেকে এটা ডাইরেক্ট ট্রান্সফার হচ্ছে যেটা ফান্ড আপনাদের কাছে। তারও একটা ব্যাখ্যা আছে এর মধ্যে। দেখুন এই 672 কোটির মধ্যে আমি টোটাল একটু ব্যাখ্যাটা দিই। 82 কোটি টাকা আছে ফিনান্স কমিশন গ্র্যান্ট হিসাবে দেখা গেল, এটার মধ্যে এটা যদি বাদ দিয়ে দিই, এরপরে আরো আসবে আপনার কাছে যেটা পঞ্চায়েত দপ্তর থেকে ডেপুটেড কর্মচারীদের বেতন বাবদ আমরা 21 কোটি টাকা দিচ্ছি 8%, এবং তার সঙ্গে ভিলেজ কাউন্সিলের যে জন্য যে শেয়ার অফ ট্যাক্স হিসাবে এই যে 672 কোটি টাকার কথা বলছে, it is in your budget statement. Most of the fund you just see salary of deputed staff, information and cultural affairs 2 কোটি টাকা, then salary of the only salary you say this 672 crores, most of the fund
will be spent for only salary. You just see the document. No. আমি বলি, আসছি আপনার ডিটেলস আসছে। আপনার এখানে 21 কোটি, আবার যেটা ভিলেজ কাউন্সিলের শেয়ার অফ ট্যাক্স হিসেবে আমাদের থেকে যেটা পাবেন টোটাল ট্যাক্স কালেকশন থেকে, আমরা কত ট্যাক্স কালেকশন করি স্টেটের? 3,360 কোটি টাকা আমাদের নিজস্ব ট্যাক্স কালেকশন। এর থেকে বাদ যাবে কত? আমাদের রোড সেস থেকে বাদ যাবে 451 কোটি, বাদ দিলে পরে ধরেন 2980 কোটি আমাদের টোটাল। তার থেকে আপনাদেরকে ওই যে টোটাল 82 কোটি বাদ দিলাম ফিনান্স কমিশনের টাকা, 21 কোটি আর ট্যাক্স হিসেবে 29 কোটি টোটাল প্রস্তাব যেটা আছে সেটা যুক্ত করলে আপনাদের 640 কোটি টাকা। 72-এতে 82 বাদ দিয়ে দিয়েছি, ফিনান্স পাচ্ছেন। আমি শুধু এক্সাক্ট ফিগারটা আনার চেষ্টা করছি, এবং তার থেকে সেটাকে বাজেট যেটাকে আমাদের ওন যে ট্যাক্সটা দিতে হয় তার থেকে আপনি 22.2% আপনাকে এই ট্যাক্সটা আমরা দিচ্ছি আপনাকে শেয়ারটা। প্রশ্ন হচ্ছে যে এর বাইরে মোট টাকার বাইরে ধরুন মনে করুন যে এর মধ্যে আমরা প্রবিধান রেখেছি যে এর মধ্যে সবচেয়ে বড় হিসাবটা হলো এরকম যে আমরা যে টোটাল আপনাদের টাকা দিচ্ছি, টোটাল এখানে যে টিএসপিটা যে ট্রাইবাল যেটা ফ্লো হয় ফান্ডার ফ্লো, ওটা কত হচ্ছে? ওটা তো এডিসি এতে বেশি খরচ হচ্ছে। ওইখানে টোটাল টাকা হচ্ছে আপনার টিএসি বাজেট থেকে 5,609 কোটি টাকা। আমি এটা বুঝে দিচ্ছি আপনার। এবার তাহলে টোটাল বাজেট আমাদের 27,654 কোটি টাকা, মাইনাস হচ্ছে কি এক্সপেন্ডিচার ফর স্যালারি, পেনশন, ইন্টারেস্ট অ্যান্ড রিপেমেন্ট সমস্ত নিয়ে 13,568 কোটি টাকা। এটা কম্পালসারি এক্সপেন্ডিচার। এই টাকাটা যদি টোটাল মূল বাজেট থেকে বাদ দিই আমরা, তাতে মূলত আমাদের যে ব্যালেন্স ফান্ড যে এটার এক্সক্লুডিং স্যালারি বাদ দিয়ে, তাহলে 14,086 কোটি টাকা আমাদের পায় টোটাল যে কাজ করছে আমার টোটাল ডেভেলপমেন্ট। এর মধ্যে এই টিএসপি এই ট্রাইবেল সাবপ্ল্যানেটে 5,609 কোটি টাকা এই ট্রাইবেল এরিয়াতে, বিশেষ করে এটা অধিকাংশই আপনার এডিসি এরিয়াতে খরচা হয়। যদি ওইটাকে যদি আমরা পার্সেন্টেজ ধরি 14,086, কারণ আমরা ওই টাকাটাই খরচ করি, বাকিটা তো অলরেডি কমিটেড এক্সপেন্স হয়ে যাবে এটা। তো ওই টাকার থেকে ধরি তাহলে আমাদের কিন্তু পার্সেন্টেজ আসছে 39.80। আমি ওখান থেকে ওনাকে একটু তুলতে বলে আমি আপনাদেরকে বোঝাই, অনেক বলে তো ওনাদের সময় কি করেছে ওনার ডিস্টার্ব হবে। আপনি প্লিজ ফাইন্যান্স সেক্রেটারির সাথে গিয়ে বসুন। মাননীয় অর্থমন্ত্রী আপনার দোষকে জানেন না, ইউ আর টোটালি ইগনোরেন্ট। কিভাবে মিথ্যা তথ্য দেবেন না কেন? প্লিজ ডোন্ট মিসগাইড ইটস অফিশিয়াল রেকর্ড। না আপনি বলছেন আরে ডিভিজিবল, আপনি বলছেন নন ডিভিজিবল, তার 31% টিএস। আরে ঠিক আছে, হাউ কাম ইট ইজ হ্যাপেন? আরে দ্যাট ইজ দ্য রেকর্ড। কেন রেকর্ড? আরে আপনি বুঝে আসুন, আমি রেকর্ড কথা বলছি। আমি কি বলতে আসছি? আপনি তো আপনি কিন্তু গোজা মিলের গল্পে মাথায় ঢুকে গেছে। ওটা ছাড়ো, আপনি হাউসকে বলছেন আপনার অফিসাররা হাসছে। সারা জীবন বাজেট পেশ করেছেন। আপনি বাইরে আসুন। সারা জীবন বাজেট পেশ করেছেন গত 35 বছর ধরে। আর বাজেটের মধ্যে শুধু বাজেটের প্রথম পাতায় থাকে বিশ্ব রাজনীতির কথা নিয়ে। আপনি এরকম বাজেট রাজ্যের কথা নয়, দেশের কথা নয়। আপনি রাজ্যের কথা দেশের কথা বলেন না, তো বলেন বিশ্বের কথা। আপনার এই বাজেট পেশনের প্রথম পাতাতে 2 নম্বরে এই ধরনের বাজেট করে এসছেন, মানুষকে ঠকিয়েছেন। জনজাতিদের যদি কল্যাণ করে থাকেন ওরা বলবে, এইভাবে না, এইভাবে নয়, এইভাবে নয়। আপনি বাজেট শুনেননি, করতে দেবেন না। আপনি বারবার বলছেন। স্যার পয়েন্ট অফ অর্ডার। পয়েন্ট নোট করুন, নেক্সট বলবেন উত্তর দেবো। কথা বলে সমাজকে ডিস্টার্ব করে বলুন আপনি নোট করুন না, নিশ্চয় কথা বলবো। এইভাবে বলবেন না, আপনি প্রতি লাইনে আপনি দাঁড়াবেন। স্যার পয়েন্ট অফ অর্ডার। স্যার সুধাংশু কি বলছিলেন? এর বাইরেও মাননীয় বিরোধী দল নেতা মহাশয় দেখুন, আমার বলার আমি জাস্ট এটা ব্যাখ্যা। যদি মাননীয় অর্থমন্ত্রী উনি যেন বলছেন, সুধাংশু কি বলছিলেন? পয়েন্ট অফ অর্ডার স্যার। মাননীয় সদস্য জিতেন চৌধুরী মহোদয় বলেছেন আমাদের ফিনান্স মিনিস্টারকে উনি কিছু জানেন না। প্রথমত আমি এই কমেন্টটাকে কন্ডেম করছি।
আপনি জানেন, আপনি এখানে কমেন্ট করেছেন যে আমাদের আপনার 17 সালে নাকি বিলো 35 টাকা ছিল ডিজেলের রেট। আমি আপনার জ্ঞাতার্থে বলছি, লং টাইম আপনাদের রুল সরকার কেরলে 2018 সালে, I'm telling you, just wait, আপনার কেরলে 2018 সালে পেট্রোল রেট ছিল 82 টাকা, আর 2023 সালে আজকের দিনে 108 টাকা পার লিটার। আপনাদের সমর্থিত সরকার রাজস্থান 2018 সালে ছিল 84 টাকা, আজকের দিনে 108 টাকা। হিমাচলে 84 ছিল, আজকে 8। ওয়েস্ট বেঙ্গলে ত্রিপুরার কথা বলছি 2017 সালে ছিল 68, আজকের দিনে 99। এবারে আপনার কাছে যেটা জানার বিষয়, বিজেপি শাসিত প্রত্যেকটা স্টেটে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সবটার রেট কম, কিন্তু আপনাদের শাসিত রাজ্য, সেটা কংগ্রেসের হোক আর সিপিএম এর হোক বা আপনাদের বন্ধু সরকার হোক, একটা স্টেটও, এই যে এখানে আপনি দাঁড়িয়ে বলছেন বা বসে বলছেন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তো দ্রব্যমূল্য কমানোর সুযোগ যেহেতু আপনারা পাচ্ছেন, তো আপনাদের স্টেটগুলিকে কেন সাজেস্ট করেন না দ্রব্যমূল্য কমানো হোক? হোয়ারএজ আমাদের স্টেট ত্রিপুরা 5% ভ্যাট আমরা কম করেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট 80% কম করেছে ভ্যাট। আপনার কেরল কেন কমায় না? রাজস্থান কেন কমায় না? হিমাচল কেন কমায় না? ওয়েস্ট বেঙ্গল কেন কমাচ্ছে না? ঠিক আছে, বসুন। ডু ইউ হ্যাভ এনি অ্যানসার অন দ্যাট? বসুন। তো আপনি যা বলবেন বলার আগে একবার ইয়ে করে বলবেন। বসুন। না, আপনি সব কথা বলবেন না। পানি দেবো, কন্টিনিউ। অর্থমন্ত্রী বলবে, মুখ্যমন্ত্রী বলবে, যদি কিছু করার থাকে, যদি কিছু, যেহেতু লিডার অফ দি অপোজিশন স্কোপ আছে, যদি কিছু থাকে উনি পয়েন্ট করে নোট করে রাখেন। এরকম সিস্টেম নেই। ইউ প্লিজ স্টার্ট। না, এরকম সিস্টেম নেই। পানি দেবো, ইউ প্লিজ স্টার্ট। মাননীয় স্পিকার মহোদয়, ব্যাপার চলছে এইটা দাঁড়িয়ে হাউসে, মানে শুধুমাত্র ইয়ে ছাড়া ভাষণ দেওয়া নয়, কিন্তু আমি স্পেসিফিক পয়েন্ট টু পয়েন্ট বলার চেষ্টা করছি। এও বলিনি ওনাকে থামতে বলুন, এও বলছি আমি, যদি কোথাও কি বলার পরে জানার থাকে আমি আবেদন করব, আমন্ত্রণ করবো, মাননীয় যারা চায়, ওনারা চাইলে উনি যেতে পারেন, আপনাকে আবেদন করব, আসুন এই মানে হাউসের পর অবশ্যই যারা অধিকার আপনার আছে, আপনি আসুন, টোটাল অফিসিয়াল সঙ্গে বসে কাগজে কলমে দেখে আপনি দেখে নিন কোথাও প্রবলেম থাকবে। আমি আমন্ত্রণ জানাই, চা খাবো, গল্প করবো এবং অফিসিয়াল কাজটা করবো। উনি আসতে পারেন আমার সঙ্গে, উনি পরপর উঠে প্রতি কথাতে ডিস্টার্ব করলে কাজ হবে না। এটা তো অঙ্কর হিসাব, আমি বারবার বললে সেখানে যোগ বলে হবে। প্লিজ কন্টিনিউ, প্লিজ। তো আমার বক্তব্য হচ্ছে ওই টাকাটা আমি এটা ভেঙে বলেছি যে অ্যাকচুয়াল কত আপনাকে, আপনি 672টা জ্ঞানটা মিলিয়ে এটা ধরা হয়নি, এটা বলছি হিসাব, এটা বললাম 60640। তো অ্যাকচুয়ালি এর বাইরেও তো আমরা ধরেন বলেছি এখানে যে মুখ্যমন্ত্রীর যে এই যে রাবার মিশনের জন্য 27.50 কোটি টাকা খরচা করো, এবং এছাড়াও ধরেন RIDF এর মাধ্যমে 2022-23 অর্থাৎ 52.72 কোটি টাকা, এগুলো সমস্ত কিন্তু এর বাইরে। এরপরে যেখানে সবচেয়ে বড় কথা, যেটা কখনো হয়নি, যেখানে আমাদের প্রধানমন্ত্রীর যে ইচ্ছাক্রমে বা আমাদের শ্রীমতী নির্মলা সীতারামনজি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে, যেটা টোটাল এই যে ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট যেটা ঘোষণা করেছে 1435 কোটি টাকা, সেই টাকাটা কিন্তু পুরোপুরি এডিসি এরিয়াতে হয়, এটা এডিসির বাইরে খরচা হবে একটা, তো এডিসির মধ্যে খরচা হবে। এবং এর বাইরে মাননীয় মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের নাম দিয়ে যেটা বলেছে, এটা আমরা বলেছি যে 30 কোটি টাকা ওই যে এরিয়া এর বাইরে থাকবে, সেটার মধ্যে টাকাটা খরচ করা হবে। তো এটার মধ্যে এগুলো থাকছে। তো এরপরে দেখুন, এরপরে যে TTAADC এলাকা উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি মূলে 16 ফাইন্যান্স কমিশনের টার্মস অফ রেফারেন্সে স্পেশাল ফান্ড ফর 6 শিডিউল এরিয়ার জন্য, যাতে স্পেশাল ফান্ড রাখা যায় তার জন্য অলরেডি আমরা অনুরোধ করেছি, করে মানে মুখ্যমন্ত্রী পদে চিঠিও দেওয়া হয়েছে, যে চিঠি নম্বর F(1)/FIN-FIN-COM/16/2023/14/709 ডেটেড 32/22, এটা আলাদা করে আসবে। তো স্বাভাবিকভাবেই এই বাজেটে দিয়ে আমরা এটা আপনাকে দেখাবো। এবার জনজাতি উন্নয়নের সরকারের মধ্যে প্রথমবার আমরা দেখুন
25 বছর ছিল, কেউ তো করেনি, চেষ্টা করেনি, যারা ছিল কি করেছে ওরা বলতে পারবে, কিন্তু করেনি। আমাদের সরকারের মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এই ভূ শরণার্থীদের আমরা পুনর্বাসনের ব্যবস্থা করেছি। জনজাতি ছেলে মেয়েদের ভালো শিক্ষাবিদের যেমন প্রথমবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি, যেখানে আপনি জানেন ভালো করে, ইয়ারানি স্কুলগুলো অনুমোদন করেছেন এবং সে সময় এগুলো চলছে, অনেক হয়েছে, বাকি কাজ করছে, এগুলো সব চালু হবে। তাছাড়াও আমাদের এই সরকার বোর্ডিং হাউসের যে স্টাইপেন্ড থাকে ছেলেদের 55 টাকা থেকে আমরা 80 টাকা আমরা করেছি। তো এই যে টোটাল এগুলো বলা উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাবনা এরকম নয় আমরা খুব করে ফেলেছি, এটাই আমাদের পক্ষে তা নয়। ডেভেলপমেন্ট রাজ্যের সার্বিক এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে তো এই জনজাতির এই অংশকে বাদ দিয়ে, কোনো অংশকে বাদ দিয়ে কিন্তু রাজ্যের উন্নতি হবে। আমরা আলোচনা ডিবেট করবো, হতে পারে, কিন্তু এটাও বাস্তব যে বাদ দিয়ে কিন্তু উন্নতিটা হবে না। রাজ্য বলতে সারা রাজ্যের প্রতিটা মানুষ, 37 লক্ষ, আজকে ইয়েতে 40 লক্ষ মানুষের রাজ্যের উন্নয়নের ভাগিদার এবং প্রত্যেকে তাদের মধ্যে সেটা পেতে হবে। এটা ডিবেট নয়, কোথাও বাদ দিয়ে কথা বলা জায়গা না, কিন্তু ছোট করে দেখা নয়, দিয়ে বলো না আমরা বলে দিয়েছি, শুধু একটা রেফারেন্স কথা বলতে হয়। বারবার এই নিয়ে অনেক আলোচনা হয়েছে, সবগুলো যেখানে হচ্ছে, স্কুল হচ্ছে, যাই কিছু হচ্ছে, কোথাও বাদ যাবে না। এখানে অনেকে স্কুল সম্পর্কে বলেছে, সেটা বলবেন, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু বলবেন, আমি ওইটা যাচ্ছি না, কিন্তু কোথাও বাদ দিয়ে তো হবার না। হতে পারে আরো ডিমান্ড থাকতে পারে, সেটা বলছেন আপনারা, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন। তো সবচেয়ে বড় কথা এই যে এগ্রি সেক্টরের কথা বলেছেন, উনি বলেছেন যে কিছুই হয়নি। আর এই 5 বছরে এগ্রি সেক্টরে আমরা 286টি পার্মানেন্ট প্রজেক্ট আমরা করেছি, 286টি। আমার বলা দরকার, এটা অভিষেক দেব রায় এটাকে বলেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা করেছি যে তার মধ্যে 286টির মধ্যে আপনার এডিসি হয়েছে প্রায় 76টি, এটার মধ্যে হয়েছে টোটাল। তো আমার বক্তব্য হচ্ছে ওই একই কথা আমার, যে ডেভেলপমেন্ট বাদ দিয়ে হবে না, ওই যে হ্যাঁ, যে টোটাল 286টি হয়েছে, তার টোটাল ভ্যালু 264.27 লাখ ক্রোর। তার মধ্যে শুধুমাত্র এডিসি 73টা কিন্তু এই প্রজেক্ট এর মধ্যে হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। হয়তো কিছু কাজ থাকতে পারে, সেটা একজাক্টলি ফিগার নেই, কিন্তু হয়েছে। আমার এটাও বলার উদ্দেশ্য হচ্ছে এটা নয় যে বাদ দিয়ে হবে না, ডেভেলপমেন্ট এবং সবটা যদি না হয় তো ডেভেলপমেন্টের কেয়ারটা রাজ্যের মধ্যে আসবে না। তো তো বাড়ির সদস্যরা যেখানে অনেকে বলেছেন যে আমাদের বাজেটের দিশা নেই, সব বলে কি বলে এটাকে অসংখ্য গুদা মিলে ভরা। তো আসলে আমরা রাজ্যের মানুষকে নিয়ে বাজেট করতে চাই, আর ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতবর্ষকে ছেড়ে বিদেশ কথা বলার ইচ্ছা নেই। ওনারা এসব বলেন, ওনাদের বাজেট ভাষণে প্রথম পাতাতে দ্বিতীয় কলামেই থাকে যে বিদেশকেও ইয়ে করে বিদেশি কথা বলে ওনারা বাজেট পেশ করেন। তো এগুলো আমার বলার উদ্দেশ্য ছিল, আমি পরে একটু শোনাচ্ছি, ওনারা শুনতে হবে। গোটা বিশ্ব এমন এক সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে যখন বিভিন্ন দেশে আভ্যন্তরীণ ব্যাপারে সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপ আঞ্চলিক তথা বিশ্বের আর্থিক পার্শ্ববাদে নষ্ট করে দিয়েছে। বাজেট এটা আপনাদের সবাই জানতে হবে, মানে এখানে মোটামুটি এবারে আপনি পুরনো, কিন্তু বাকি সবাই নতুন এসছে। একচেটিয়া পুঁজিবাদী বাজারের দাপটে ক্ষুদ্র প্রান্তিক চাষী উদ্যোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব, ফলে বহু অর্থনীতির অবনমন ঘটেছে। বিশ্বের অর্থনীতি এমন কঠিন অবস্থা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, সাথে রয়েছে বিশ্ব উৎপাদনের ক্ষেত্রে দুর্বল প্রকৃতির হার। পরিস্থিতি আরো খারাপ হয়েছে অনিশ্চিত আর্থিক বাজার, অনিশ্চিত মুদ্রা বিনিময়ের হার এর কারণে। গোটা বিশ্বে আর্থিক মন্দাভাবের কারণে মানুষের, আপনি কার বাজেট করছেন? শ্রমিক শ্রেণীর মাননীয় অর্থমন্ত্রী, ক্ষমতা মারাত্মক কমে গেছে। মাননীয় অর্থমন্ত্রী, আপনি কার বাজেট করছেন? হ্যাঁ, কার বাজেট? আমি ওদের বাজেট করছি। তো ওদের মিন্স বামফ্রন্টের করে যাওয়া বাজেট। আচ্ছা আচ্ছা, এটা করে শোনাচ্ছি, ফার্স্ট পেজে রাখে। তো এইভাবে মানুষের ক্রয় ক্ষমতা মাত্র কমে গেছে, উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বেকারত্বের সমস্যা। আমি আর বাকিটি যাচ্ছি না, যদি বাকিটা পড়ার দরকার নেই। আমি প্রথম পাতা দ্বিতীয়তে, আমরা তো রাজ্যের কথা বলি, আরো বাজেট আছে, সব বলে নেমে বলতে হবে। তো আমি শুধু নমুনা দিলাম। উনি গুদাম মিলের স্বপ্ন দেখেছে, আর ওনার সারা জীবন গুদাম মিল করে গেছে। উনি ওই যে করে গেছে, ওনার স্বপ্ন তো গুদাম মিল স্বপ্ন দেখছে। উনি ঘুমিয়ে থাকলেও দেখবেন, জেগে থাকলেও দেখবেন। ন্যাচারালি বাজেট আমরা রাজ্যের জন্য করি। তো এখন ওনাকে বলার জন্য এটা বলা আমার। তো
আবার বলেছে কোন রকম উন্নয়ন থেকে এসছে, কোথাও নূতনভাবে নূতন স্বাস্থ্যকেন্দ্র করা হয়নি। এইগুলো মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, তবু একটু করে বলি যে অলরেডি 100টি উপস্বাস্থ্যকেন্দ্র আমাদের এটা নেওয়া হয়েছে যেখানে হবে, এবং এগুলো আস্তে আস্তে পিএইচসি গুলো সিএইচসিতে উন্নত হচ্ছে। স্বাস্থ্য পরিষেবা ওই জায়গায় নেই যে জায়গায় তারা তৈরি করে গেছেন। আগে বুক ব্যথা করে পেশেন্ট গেছে, পেট কেটে অপারেশন করে ফেলেছে, ওটা আপনারা দেখেছেন রাজ্যের মানুষ। আজকে নিউরো সার্জন আমরা এনেছি, আনতে চেষ্টাও করেন, ওরা বলবে না, ছোট ছোট করে বলে যায়। আজকে রাজ্যের মধ্যে মানুষ যখন অ্যাক্সিডেন্ট কেসগুলো বেশি হয়, বাড়িঘর বিক্রি করে ধার দেনা করে নিজের ছেলে মেয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে মানুষ সব নিশ্চিন্ন হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের এই যে 6 বছরে আমরা সেই ব্যবস্থা করেছি যেখানে আজকে বাইরে যেতে হয় না। বাইরে তো এটা আজকে হার্ট অপারেশন হয় রাজ্যে, ক্যান্সার অপারেশন হয়, সব থেকে হসপিটাল হয় না। তো এসব হলো ওনাদের ভাবনা, বলতে তবে কিছু করে তো না। আজকে কমতে কমতে কোথায় এসছে, আর থাকবে আগামী দিন শূন্যতার জন্য। একটা বারবার কথা আসছে যে বকেয়া ঋণ 2017-18 থেকে 2022-23 অব্দি বকেয়া ঋণের পরিমাণ কি আছে, এটা নিয়ে খুব ভাবনা বা এই ধরনের আলোচনা বিভিন্ন থেকে এটা উঠছে। দায়িত্ব পড়ে আমাদের সেই ব্যাপারটা হাউসকে টোটাল এই ব্যাপারে কমপ্লিট পিকচার দেওয়া। আমরা আজকে বিভিন্ন সময় বর্তমান সরকারের ব্যাপারে বিভিন্ন কথা শুনি। এই প্রসঙ্গে বলতে চাই 2017-18-তে আমাদের জিএসডিপি ছিল 43,716 টাকা, 716 কোটি টাকা, যা বেড়ে গত 6 বছরে দাঁড়িয়েছে 74,099 কোটি টাকা। না, এটা তো ওনার কাছে ডেভেলপমেন্ট না, উনি তো একটা শব্দ দিয়ে বলে দিয়েছেন। ভারতবর্ষের যখন জিডিপি যখন বেড়েছে, জিডিপি যেখানে 7.2, যেখানে আমাদের 8.8, আগামীতে কমতে পারে সম্ভাবনা, উনি এটাকে কি বলেছে, মিসম্যানেজমেন্ট। তখন বিশ্ব ভালো, তখন ভারত আবার মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। ওনার ভাষণের কথা বলছে মিসম্যানেজমেন্ট মানে, আরে 80 কোটি মানুষকে বিনা পয়সা চাল দিচ্ছে 3 বছর ধরে, কৃষকদের দিচ্ছে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, নর্থ ইস্ট জোনকে আগের মতো নেই, বেড়েছে, বাজেট বাড়ছে, মিসম্যানেজমেন্ট। তো উনি এটা বলবেন, এটা আমরা জানি হবে। তো এই পরিমাণ টাকা 2017-18-তে উনিও তখন মন্ত্রী ছিলেন, বারবার ঋণ ঋণ বলছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এবং বাইরেও আমরা শুনছি পত্রপত্রিকায় বলছে। কত টাকা ছিল? 12,904 কোটি টাকা। 12,904 কোটি টাকা মাননীয় সদস্য জিতেন্দ্র চৌধুরী মহাশয় ওইসব মন্ত্রিত্ব থাকাকালীনই এই বাজেটের অবস্থান এরকম ছিল। বাজেট ছিল 12,000 কত কোটি টাকা, দেনা হয়েছে 12,904 কোটি টাকা, এবং তার জিএসডিপি ছিল 43,716 টাকা, এবং এই অবস্থায় এই লোনটা নিয়েছে। যদি হিসাব করতে যাই সেটা আরেকটা হবে। 2022-23 গিয়ে দাঁড়াচ্ছে আমাদের আজকের দিনে ঋণ 21,687 কোটি টাকা। আমাদের জিএসডিপি কত বেড়েছে? 74,099। এবার আমরা মানি যে আমরা ঋণ নিয়েছি, কিন্তু ঋণের কারণ হচ্ছে আমরা এসেই তো বিভিন্ন রকম স্কিম নিচ্ছি। সবচেয়ে বড় কোভিড-19, সারা বিশ্বের সঙ্গে ভারতবর্ষ রাজ্য আমরা এর থেকে আমরা ব্যতিব্যস্ত ছিলাম, মানুষকে বাঁচানো, কিন্তু প্রধানমন্ত্রী হিলেননি। সারা বিশ্বকে দেখেছেন ভারতবর্ষে 140 কোটি মানুষকে রক্ষা করতে গেল, যেটা উনি করে দেখিয়েছেন, এবং তারই অনুপ্রাণিত আমরাও রাজ্যের মধ্যে আমরা 7 দিন কৃষিকাজ বলুন, সমস্ত কাজকর্ম বলুন, 7 দিনের জন্য ব্যাহত ছিল। 24শে মার্চ আর থেকে 31শে মার্চ পর্যন্ত, 1 তারিখ থেকে এই রাজ্যের কৃষকরা, বাকি যারা শ্রমিকরা, তারা রাস্তায় নেমে গেছে কাজের জন্য। আর আমাদের সরকার এই অর্থনৈতিক দুর্বল অবস্থার মধ্যে কিন্তু আমরা এ রাজ্যে উন্নয়নকে ব্যাহত হতে দেয়নি, আমরা চাপ চালিয়ে গেছি। কি করে হবে? সমস্ত আদার্স ইনকামগুলো সব কমে গেছে, কিন্তু রাজ্যের মানুষকে যাতে কোথাও না খেয়ে থাকতে হয়, ডেভেলপমেন্ট যাতে কোথাও না কমে যায়, যাদের আমাদের এগ্রিকালচার সেক্টর যাতে দুর্বল না হয়, তখন সেভাবে কি করে হবে? লোন তো নিতে হবে।
লোন নিয়েছি। লোন নিয়ে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আজকে 21,687 কোটি টাকা, এবং এই ঋণের কারণে আমরা অবশ্যই এর মধ্যে আমরা অনেক কিছু করেছি। কর্মচারীদের আমরা তাদের পে কমিশন দিয়েছি 2000, এবং সেখানে মহামারী পরে এরপরও আমরা এর মধ্যে সোশ্যাল পেনশনের টাকা আমরা 700, ওনাদের 700 টাকাকে আমরা 2000 করেছি। অনিয়মিত কর্মচারী, পাম্প অপারেটর থেকে শুরু করে আপনার অঙ্গনারী কর্মী থেকে শুরু করে আশা কর্মী যারা বাঁচিয়েছে রাজ্যের মানুষকে, সমস্ত কর্মীদেরকে বেতন বৃদ্ধি অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ডেভেলপমেন্ট কোনো অংশে কম হয়, ইনফ্রাস্ট্রাকচার আমরা গড়ে তুলেছি। সুতরাং এই সময় করার পরে অবশ্যই ঋণ আমরা নিচ্ছি, কিন্তু ঋণ আজকে আমাদের 21,687 কোটি টাকা আমাদের ঋণ, কিন্তু 21 অর্থ বছর 2021 অর্থ বছরে সেটা ঋণ ছিল 21,732.42 কোটি টাকা, যেটা এই জায়গায় আজকে দাঁড়িয়েছে 21,687.07, মানে কি কমের দিকে চলছে। কিভাবে? এবং এই ঋণের পরিমাণ নির্ভর করে কিসের উপর নির্ভর করে, ঋণটা যে নেব আমরা কিসের উপর নির্ভর করে? জিএসডিপির উপর, যা নাকি এফআরবিএম ফিসক্যাল রেসপন্সিবিলিটি এন্ড বাজেট ম্যানেজমেন্টের মাধ্যমে অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। কতটা নিতে পারি, আমাদের জিএসডিপি কি আছে, মানে অধ্যক্ষ মহোদয় এই এফআরবিএম অ্যাক্টটি এই সভায় প্রণীত করা হয়েছে, এবং আমরা যখনই কোনো ঋণ নিয়ে থাকি এফআরবিএম অ্যাক্টের আওতায় থেকে নিয়ে থাকি। এই প্রসঙ্গে বলতে 2017-18-তে ডেট টু জিএসডিপি ছিল 29.52, আর গত বছর পর্যন্ত আমাদের মোট ঋণের পরিমাণ যেখানে 21,687 কোটি টাকা, কিন্তু সেই সময় জিএসডি বেড়ে হয়েছে যেখানে 74,099 বলেছি, এবং পার্সেন্টের দিক দিয়ে জিএসডিপি হিসাবে 29.27%, যা নাকি ওদের 29.5 থেকে আমাদের কম আছে, আমরা নিতে পারি। সুতরাং এই জিএসডিপির এই হিসাবে লোনের পরিমাণ বাড়েনি, বরং কমেছে, ওই হিসাবে ধরি। আসলে একটা কথা আছে না যে সবসময় উল্টো পাল্টা দেখতে দেখতে ভাবতে ভাবতে সবই খারাপ দিকে, জন্য বলে বিউটি লাইজ ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার, সৌন্দর্য থাকে দর্শকের চোখে না। আমরা ভবিষ্যতে বাজেটে কিছু অংশ বলতে চাই না। রাজ্য সরকার প্রথমবারের মতো আমাদের রাজ্যে এই যে নতুন বাজেটের মধ্যে আমরা সবাই শুনছি যে বেকারদের নিশ্চয়ই এটাকে আমরা তার বাইরে থাকবো। How much of loan are we going to take in this financial year? এটা কি মেনশন করেছেন এখানে? নেব এবার লোন নেব এবার না, লেখা মানে এই টোটাল যেটা বলেছি এটা তো না, এটা এইভাবে নেই, কারণ এটা পরিষ্কার রিপোর্ট, আমরা এগুলো যা বলছি হাউসে। তো এরপর রাজ্য সরকার আজকে অনেক কিছুর মধ্যে, তো এর মধ্যে আমরা নতুন ভাবে নিয়েছি যে সারা আজকে পৃথিবী তার সঙ্গে চলছে, যে কি করেছি এবার বাজেটে আমরা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার আমরা স্থাপন করার আমরা উদ্যোগ নিয়েছি। এতে কি হবে, বেকারদের সমস্যা মেটানোর বহু রাস্তা, শুধুই একমাত্র সরকারি চাকুরি এদের বেকার সমস্যা মেটাবে এটা কিন্তু ঠিক না, তাদের অন্য ব্যবস্থাপনা আনতে হবে। চেষ্টা হচ্ছে সরকারের, আপনারাও চাইছেন, আমরাও চাইছি। এর মধ্যে আমরা করেছি, এই প্রসঙ্গে আমার বলতে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের পৃথিবীকে দ্রুত গতিতে পরিবর্তিত করছে। স্বাস্থ্য পরিষেবা বলুন, শিক্ষা বলুন, অর্থ বলুন, ব্যবস্থা সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা একটা ব্যবহৃত হচ্ছে আজকে। তো যা আমাদের জীবনযাত্রাকে সহজতর করে দিচ্ছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা নানাভাবে প্রশাসনিক প্রক্রিয়াকে আরো কার্যকর করতে সক্ষম হবে। তো এইভাবে ভবিষ্যৎ চিন্তা করে আমরা নিচ্ছি, যা নাকি এই উন্নত সিদ্ধান্ত কোন কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহায়ক হতে পারে, এবং এটা আমাদের নতুন ভাবে একটা উদ্যোগ নেওয়া, এটা সকলের রয়েছে। রাজ্যকে বাজেটে একটি ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্সের একটা প্রস্তাব রেখেছে। আজকে জনগণের অভাব অভিযোগ দাখিল করে, আগে আমরা সাধারণ জনগণ অনেকে বলে, জনগণ বলে আমাদের কাছে বলে সহজ পদ্ধতিতে, যাতে জনগণ সহজভাবে তাদের গ্রিভেন্সগুলো জানাতে পারে, সমস্যা জানাতে পারে, তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। এবং এভাবে যাতে আরো ভাবে এবং তাদের মতামত সহজে, আমার সরকার এইটা চালু করার পরে অনেকে সরাসরি ঘরে বসে, মানে মুখ্যমন্ত্রীর এই চালু করার পরে সঙ্গে সঙ্গে ঘরে বসে অভিযোগ করছে, স্টেপ বাই স্টেপ
সেটাও নির্ধারিত করে দেওয়া হয়েছে। এটাকে বলে গুড গভর্নেন্স, দায়িত্ব আমাদের করতে হচ্ছে। এবার যেটা মহিলাদের জন্য আমরা অনেক করা কিছু স্পেশালি আমি ছোট ছোট বলছি যে কর্মরত মহিলা হোস্টেল বানানোর পরিকল্পনাতে নেওয়া হয়েছে। যারা বিভিন্ন কাজ করে থাকার অসুবিধা, বিভিন্ন রকম সামাজিক নিরাপত্তার ব্যাপার থাকে, তারা যদি হোস্টেল থাকতে পারেন, সেটা আমরা 3টা আমরা বিনিয়োগ করেছি। ছাত্র জীবিকা বাজেটে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন বলেছি আমরা আগে, আমরা সেটাও আমরা চালু করছি। সবচেয়ে বড় কথা যেটা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে যে স্বাস্থ্য ব্যবস্থা যাতে মানুষ সহজভাবে নিতে পারে, এই আয়ুষ্মান ভারত মাধ্যমে এটা মানুষের সুযোগ, গরিব অংশে বিশেষ করে যাদের ক্ষমতা থাকে না, যারা পারে না, বিশাল কঠিন রোগ হলে পরে যে তারা সেখানে এটা করতে পারে না, তার জন্য উনি ব্যবস্থা করেছেন। যারা করেছেন বিগত বামফ্রন্ট সরকারের দ্বারা 4,90,000 মানুষকে এই কার্ডের আওতায় এনেছে। আমি বলতে গেলে আবার বিতর্ক চলে আসবে। 4,90,000-এর মধ্যে যাদের করেছে একটা বড় অংশ তারা এই পাওয়ার যোগ্যতা নয়, কিন্তু পেতে পারে যদি গরিব মানুষকে দিয়ে, তারপরে তার থেকে যারা বিত্তবান তাদের তো ইচ্ছা হয়, তারা ওদেরকে বাদ দিয়ে বিত্তবানকে দিয়েছে। বহুদিন ধরে সমস্যা হয়, মানে মুখ্যমন্ত্রী প্রায় প্রতি ছুটির দিন এর বাইরেও সকালবেলা উনি নিজের কোয়ার্টারে বসেন, শত শত মানুষ এসে ওনার কাছে আসেন এবং আমাদের কাছে আসে, সমস্ত যারা এখানে আমাদের মানুষ সদস্য আছেন, মন্ত্রীরা আছেন, একটাই কথা, ঠিক যা আছে রাজ্যে তার বাইরে। এর অনেক করতে আছে, এটা রাজ্য সম্ভব না, সেটা বাইরে যেতে হয়, কি করে যাবে? এই সমস্ত সুযোগ পেয়েছে মানে মুখ্যমন্ত্রী চিন্তা করেছেন যে বিগত সরকার যেটা করে গেছে, রাজ্যের সমস্ত মানুষকে যাতে কিসের এই আওতা আনা যায় ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থার মধ্যে এই মুখ্যমন্ত্রী এই আরোগ্য এই যোজনা যেটা নিয়েছে, জন আরোগ্য যোজনা 2023, এটা কি হবে অটোমেটিক হয়তো আপনারা অনেকে দেখেছেন। এটার মাধ্যমে আয়ুষ্মান ভারতে যে ক্রাইটেরিয়া আছে, যে সুযোগ আছে, সেই সুযোগ মতো 4,75,000 পরিবার বাঁচে রাজ্যে। অ্যাজ পার সরকারি তথ্য অনুযায়ী যে টোটাল 4,90,000 পাওয়ার পরে 4,75,000 পরিবার থাকে, তার মধ্যে সমস্ত লোক আছে, সরকারি কর্মচারী, কৃষক, শ্রমিক, যাদেরকে বাদ দিয়েছে তারা। ইভেন মাননীয় স্পিকার মহোদয় আপনিও বলবেন, আপনিও করতে পারেন, সেই সঙ্গে এখানে কেউই বাকি থাকবে না, সবাই এই যোজনার আওতায় আসতে পারে। সুতরাং এই ব্যবস্থা নিয়ে আমরা এইভাবে এই যোজনা আমরা নিয়েছি, এতে রাজ্যের মানুষ একটা সাইড রক্ত বের, সারা রাজ্যের মানুষের জন্য এই প্রোগ্রাম আমরা নিয়েছি, তাতে হবে। সবসময় টিম্পনি কাটে না, ডাবল ইঞ্জিন সরকার শুনি আমরা, দলকে জড়াবো কেন? কারণ তাদের তো কিছু বলার নেই, সবসময় এই শব্দটাই সাবজেক্ট রেখে কথা বলতে চায়। তো আমরা সরকারের সহযোগিতা, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা, আমাদের রাজ্যে প্রথমবার মোট 14টি বিভিন্ন এক্সটার্নাল এইডেড প্রজেক্ট আমরা বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে 5টি প্রজেক্ট জাইকার অধীনে, 1টি প্রজেক্ট আইজিডিসির আওতায়, 2টি প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় এবং 6টি প্রজেক্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আওতায় রয়েছে। এই প্রকল্পগুলি আগামী 5 থেকে 6 বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এই বিশাল পরিমাণ অর্থরাশি বিনিয়োগ রাজ্যকে একটি উন্নতির শিখর নিয়ে যেতে অবশ্যই সাহায্য করবে। এই প্রসঙ্গে আমি বলতে চাই, বামফ্রন্ট সরকার আমলে এইরূপ এক্সটার্নাল এইডেড প্রজেক্ট ছিল মাত্র 2টি। এই প্রজেক্টগুলো অ্যামাউন্ট আমি বলে দিই একটু। প্রজেক্ট ফর সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট, নেম অফ এক্সটার্নাল এজেন্সি জাইকা, 1055.91 crores, the full investment. Climate resilience of forest ecosystems, biodiversity, adaptive capacities of forest department dependent communities in Tripura. Forest Department, name of external agency IGDC, তার টাকার মূল্য 204.55 কোটি টাকা, full investment. Agotha City Urban Development Projects, Smart City, under UDD Department,
ADB 5 to 1.90 full investment. Project for improving quality of life of tribal communities of Tripura through sustainable livelihoods and infrastructure development. Tribal Welfare Department, WB Agency, 1295.13 crore full investment. Tripura Power Generation, Upgradation and Distribution Rehabilitation Improvement Project, Power Department, ADB, 1925 কোটি টাকা ফুল ইনভেস্টমেন্ট। এই কটা প্রজেক্ট টোটালি ফুল ইনভেস্টমেন্ট রয়েছে। আরেক দুটো এনহ্যান্সিং ল্যান্ডস্কেপ অ্যান্ড ইকোসিস্টেম ম্যানেজমেন্ট প্রজেক্ট ত্রিপুরা, ফরেস্ট ডিপার্টমেন্ট, WB এজেন্সি, 1621.39 কোটি টাকা ফুল ইনভেস্টমেন্ট। ত্রিপুরা আরবান অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্ট, UDD অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট, ADB 1550 কোটি টাকা ফুল ইনভেস্টমেন্ট, যেটা প্রজেক্ট ইন পাইপলাইন। Project for TA technical assistance for making Tripura Infrastructure Investment Fund Board functional on lines of NIAF. সেটা Finance Department and ADB 7.60, এটা pipeline আছে। Capacity development for the Agartala City Urban Development Project, এটাও UDD ADB 7.40. Project for development of ecotourism for livelihood generation of forest dwellers in Tripura under Japan's Technical Corporation Forest under JICA 33.84 crores. In Integrated Agri-Horti Development Project, Agriculture JICA, 710 crores full investment. Development of irrigation infrastructure for providing of assured irrigation in the cultivable land in different block areas of Tripura, PWD Water Resource, JICA, 1188.25 crores. Project of provision of TA technical assistance for establishment of Vidya Jyoti School under Mission 100, এটাও Education Department, ADB 156. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এতে আমি আগেও বলেছি যে এতে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, বিশেষ অন্য কোনো পয়েন্টে আমি যাচ্ছি না, অনেকে অনেক বলেছেন, সবটা উত্তর হয়তো আমার দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা এটা আবারও বলতে চাই, বাজেটটা শুধুমাত্র একদিনের জন্য না, 5 বছরের মধ্যে আমাদের সরকারের অনেক সংকল্পপত্রে রাখা হয়েছে। আমরা বলেছি 5 বছরের মধ্যে আমরা সেগুলো পূরণ করব। শুরু আমরা মাত্র হলো যে প্রথম পূর্ণাঙ্গ বাজেট শুরু করেছি, এবং এটা এই নয় যে এখানেই শেষ, আর বলা যাবে না, আর কথা বলা যাবে না। তো এই ক্ষেত্রে এই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা চেষ্টা করছি। এই বাজেট ভাষণে এই বাজেট প্রকৃতি করে একটি উন্নত রাজ্য পরিণত করার নীল লক্ষ্য। মানে অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার এই বছর স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আরো কতগুলো প্রকল্প আমরা নিয়েছি, সেগুলো একটু সবার জানা দরকার আছে। এর মধ্যে শান্তির বাজার থেকে কুয়ামারা এবং দেবীপুর কুরমা হয়ে অমরপুর রাস্তা উন্নয়নে 38.68 কোটি টাকার প্রকল্প আমরা হাতে নিয়েছি, এটা স্পেশাল অ্যাসিস্ট্যান্সের উন্নয়ন। অনেকের মধ্যে আমি কয়েকটা শুধু বলছি, সবটা বললে তো হবে না। মানিকপুর থেকে খায়াচন্দ্র এবং ছেলংটা থেকে তিলকপাড় রাস্তা উন্নয়ন বাবদ 4.73 কোটি টাকার প্রকল্প। তারাপুর চৌমুনি থেকে আগরতলা সিমনা রাস্তা পর্যন্ত রাস্তা উন্নয়নে 4.20 কোটি টাকার প্রকল্প। এছাড়াও বিভিন্ন প্রকল্পে স্পেশাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে রাজ্য সরকার 708 কোটি টাকা খরচ করে। রাজ্যের সমস্ত অফিসগুলোতে ই ফাইলিং শুরু করার যে প্রক্রিয়া রাজ্য সরকার হাতে নিয়েছে, যাতে আগামী দিনে প্রশাসন গতি এবং স্বচ্ছতা আনতে সাহায্য করবে। এছাড়া আমাদের সরকার পেনশনার পোর্টাল এবং পেনশনার্স গ্রিভেন্স পোর্টালের মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারী পেনশনারদের অনেক সমস্যা অতি দ্রুত নিরসনের ব্যবস্থা করেছে। ই সার্ভিস বুক চালু করার যে উদ্যোগ, তা অবশ্যই রাজ্য সরকারি কর্মচারীদের অনেক ক্ষেত্রে সাহায্য করে। এটা অনেক সমস্যা আছে, আপনারা সকলে জানেন। যারা পেনশনে চলে যায়, তাদের বিভিন্ন কারণে সরকারি তাদের করেসপন্ডেন্সের কারণে তাদের কাছে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা বাস্তব। আমরা এই নিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের দপ্তর থেকে আমরা এই সমস্ত এই পেনশনারদের জন্য এই পেনশনার্স পোর্টাল এবং গ্রিভেন্স পোর্টাল আমরা চালু করে দিয়েছি। এবং এতে একটা জায়গা বাকি থাকবে, যেখানে পেনশনার নতুন যারা পাচ্ছেন সবাই আওতায় আসবে, যারা পুরনো যারা আগে পাচ্ছেন তাদেরকে এটার মধ্যে এখন যুক্ত করা সম্ভব হয়নি। তবে সেটা আস্তে আস্তে করে আমরা সবই এটা করার চেষ্টা করব।
এবং এর মাধ্যমে একটাই কথা, সব সাইড চিন্তা করেছি আমরা। একদম পেনশনারদের যেটা বলেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আমাদের ডিফারেন্স 4% আমরা বাড়িয়েছি। এই যে সমস্ত দিক থেকে ছোট ছোট হতে পারে সমস্ত জিনিসগুলো আমরা ভবিষ্যৎ চিন্তা করে শক্তিশালী সমৃদ্ধ ত্রিপুরা করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের বাজেট আমরা পেশ করেছি। আমার বিশ্বাস রাখুন যে এই বাজেট এটাতে মানুষের কল্যাণে আসবে। জনজাতি অঞ্চলের মানুষ, আবারই বলি, কোন রকম এরকম ভাবনার বিষয় নয় যে আমরা দিয়েছি বলে বলি বা দিচ্ছি বলে বলছি। আপনাদেরকেও ছেড়ে রাজ্য উন্নয়ন সম্ভব নয়, আপনাদের বাদ দিয়ে ভাবনা করে নয়। বিগত দিনে আমি জানি না আপনাদের কাছে আপনারা কেমন লাগছে, বলছে অনেক বলেছে, জনজাতি অঞ্চলের মানুষকে যদি আদিম প্রবৃত্তির মানুষের মতো করার চেষ্টা করে রেখেছিল রাজনীতির স্বার্থে। কারণ বলার সুযোগ থাকবে না, কাউকে রোজগারে তাদের নিজস্ব সম্পত্তি বাড়াবে দেবে না, মানুষের কথা বলতে স্বাধীনতা দেবে না, তার রাজনীতিটা কি করে করবে? রেগার উদ্দেশ্যে বলছে, সবাই জানে এমজেন রেগার মাধ্যমে শুধু মিছিল মিটিং করিয়েছে অধিকাংশ সময়। এরা যে মানুষকে কর্মহীন বানিয়ে দিয়েছে, যে আসলে অ্যাসেট ক্রিয়েশন রাস্তা ছিল না। বড় বড় বললে হবে, অ্যাসেট কোথায়? আজকে গায়ে লাগছে কারণ রাজনীতি করতে পারছে না। আরে জনজাতি অংশের মানুষকে আপনারাই ঠকিয়েছেন, দীর্ঘ বছর ধরে ঠকিয়েছেন বলে আজকে নেই। উনি জনজাতি হয়েও জনজাতিতে নেই, উনি এখন সাধারণ সিটের মালিক। এবং 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 এগুলো বলি, শুনে নিন দীপঙ্কর বাবু, অনেক বলেছেন, শুনে নিন, দেখছি তো 13 সাল থেকে কথা বলেছে। সুতরাং এইসব নয়, এটা স্বচ্ছতার সরকার আমাদের। প্রধানমন্ত্রী যা চাইছেন যে স্বচ্ছতার মাধ্যমে মানুষের পাশে থাকো, কাজের কোনো রাজনীতিতে নেই। অনেকে বলেছেন আমরা আমাদের বেনিফিশিয়ারি স্কিম বাঁচতে গিয়ে এগ্রিকালচার অ্যাক্টে আমরা রাজনীতি করিনি, বলতে পারেন মন্ডল করে ওই করে। যদি হতো ওদের সময় একটা মেশিনারিদের জন্য নেতাদের বাড়িতে লাইন দিয়ে থাকতো। আজকে জেনে নেওয়া উচিত, আজকে কৃষকরা দাবি করে না, লাইন দেয় না, কাউকে বাঁচা হয় না যে কোন পার্টি করে, একটাই পরিচয় তাদের, রাজ্যের অধিবাসী। কথা কম বলুন। আর এদিকে ঘর দিচ্ছে, কোথায় বলেছে বাদ দিচ্ছে, কাউকে বাদ করছে। এইসব দেখে ওদের সহ্য হচ্ছে না, এরা দেখে আজকে রাজ্যের থেকে সরছে, 11তে পৌঁছেছে, আগামীতে শূন্যতে যাবে নিশ্চিত বলবে। আমি অনুরোধ করবো মাননীয় অধ্যক্ষ মহোদয়, যা এই বাজেট রাজ্যের জনগণের জন্য, সমস্ত জনগণের জন্য এই বাজেটকে আমি আবেদন করব। যদি কোথাও ভুল বোঝার থাকে আমি আবারও আবেদন করছি, আমরা সেটার সঙ্গে আবার বসে কথা বলবো। যদি কোথাও ভুল হয়ে থাকে, অঙ্ক হিসাবপত্র কোথাও ভুল থাকতে পারে, সেটা কাউকে দেখতে হবে, এক্সামিন করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে ভুলকে চাপিয়ে দেবো। ওনার ভাষায় যে অসংখ্য গোজামিলে ভরা, উনি বলতে পারেন গোজামিলটা কিভাবে তৈরি করে, এটা ওনার ব্যাপার। কিন্তু আমি আবেদন করবো তারপরেও সমস্ত এই যে আপনাদের বিরোধী দলের মাননীয় বিরোধী দলের নেতা দেববর্মা মহোদয়, এই বাজেটকে, এবং আপনাদেরকেও বলবো চেতন চৌধুরী মহোদয়কে, আমাদের সিনিয়র যারা দুজন আছেন কংগ্রেস দলের যারা বিধায়ক, সবার কাছে আমার আবেদন থাকবে যে এই বাজেটকে সর্বসম্মতি করে সমর্থন করুন। রাজ্যের ভালো হলে তার অংশীদার আপনারা হবেন, এবং এই যদি থাকে তবে বাজেটকে বলতে পারবো সার্বজনীন বাজেট। খারাপ হলো আলোচনা দিয়ে থাকবে, তাকে আবেদন করে আমি সকলের কাছে আবেদন আমার এখানে কথা বলে শেষ করছি। সকলকে নমস্কার, ধন্যবাদ। মাননীয় অনারেবল চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক শাহ। Honorable Chief Minister, please start your speech. মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 7ই জুলাই এই বাজেট অধিবেশনে আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় এই পবিত্র বিধানসভায় 2023-24 বাজেট উনি পেশ করেছেন।
এই বাজেটের উপর আমাদের মাননীয় বিরোধী দল নেতা শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, আমাদের লিডার অফ সিপিএম পার্টি তথা বিধায়ক শ্রী জিতেন চৌধুরী মহোদয় পার্টিসিপেশন করেছেন। বিধায়ক শ্রী বিরোধী সিনহা মহোদয় থেকে শুরু করে আমাদের বিধায়ক গোপাল রায় মহোদয় পার্টিসিপেট করেছেন। তাছাড়া আমাদের যে অর্থমন্ত্রী উনিও একটু আগে এই বিষয়ে ওনার বক্তব্য এখানে রেখেছেন। তাছাড়া অন্যান্য যারা এখানে সমস্ত সদস্যরা যারা যারা এই বাজেটের উপর আলোচনা রেখেছেন, পক্ষে বিপক্ষে যাই করে থাকুক, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর আপনারা আলোচনা করেছেন। বাক বিতণ্ডা হবেই, কিন্তু তারপরও মনে হলো তার থেকেও কিছু একটা বেরিয়ে এসছে এবং তাই হওয়া উচিত। গত প্রায় 1 থেকে 2 মাস ধরে আমি দেখেছি আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং ওনার টিম, ওনার দপ্তরের যারা আধিকারিকরা আছেন, বাজেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই বাজেট পেশ করতে হবে, সেটাকে নিয়ে কিভাবে সমগ্র ভাবনা চিন্তা করে, সমস্ত মানুষের চিন্তা ভাবনা করে, আমাদের রাজ্যের উন্নয়নের চিন্তা ভাবনা করে উনি এবং ওনার টিম যেভাবে পরিশ্রম করেছেন, আমি ওনাকে এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দিতে চাই। প্রতি বছর বাজেট হবে এবং তা বিধানসভায় পেশ করা হয়, এটাই স্বাভাবিক এবং রীতিনীতি। এবং বাজেটের যেটা আমি বললাম পক্ষ বিপক্ষে সেই আলোচনাও হবে এবং আমরা তাই এতদিন ধরে দেখে এসেছি। আমার দুঃখ হয়, আই এম রিয়েলি সরি যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ নিয়ে প্রথমবার উনি বাজেট পেশ করবেন ভেবেছিলেন। একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে বাজেট পেশ করবেন। উনি থাকেন ওই জায়গায়, উনি আমাদের সবার সাথে আমাদের ক্যাবিনেটের পরে উনি বললেন যে আমরা সবাই যেতে হবে, সবাই ওনাকে বেস্ট অফ লাক বললাম। কিন্তু উনার যে চিন্তা ভাবনা ছিল এখানে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে, একটা ভালো একটা পরিবেশের মধ্যে সবার মাঝখানে উনি একটা বাজেট পেশ করবেন, প্রথম বাজেট। আর আমিও প্রথম বাজেটের একজন সাক্ষী, এরকম হয়তো অনেকেই আছেন। এই চিন্তা ভাবনায় পুরো আমাদের কিছু মাননীয় বিধায়ক বিধায়িকাগণ জল ঢেলে দিয়েছেন। সত্যি এটা কিন্তু সবসময় ত্রিপুরার বিধানসভার ইতিহাসে এটা আমরা এবং সারা ত্রিপুরার লোক এটা দেখবে এবং এটা সত্যি আমি বলবো যে এটা নিন্দাজনক। টেবিলের উপর চড়ে আমি এখানে যারা আমাদের লিখছিলেন, সত্যি উনাদের জন্য সেদিন আমি আই ফিল পিটি ফর দেম, যে উনাদের সামনে যেভাবে টেবিলের উপর একটা উদ্দাম হাঁটা চলা, এটা ভাবা যায় না। আমাদের গোপাল বাবু, আমি আর উনি একসাথে আমাদের ট্রেনিং দিয়েছিল এনসিসি, অ্যাডমিনিস্ট্রেটিভ মেজর আর্মি থেকে এসেছিল মেহাক সিং, এবং আমাদের দুজনকে স্পেশালি ট্রেনিং দিয়েছিল এবং সেই ট্রেনিং এর মধ্যে ব্যানার চার্জটা ভালো করে শিখিয়েছিল। এবং যেভাবে আমাদের মাননীয় সিনিয়র বিধায়ক ওই যে ট্রেনিং নিয়েছেন সেটাকে পাথেয় করে যেভাবে চেষ্টা এই টেবিলকে উল্টানোর চেষ্টা করেছেন, সত্যি আমি দেখছিলাম বসে বসে। যাই হোক, এটা আমাদের পরিতাপের বিষয়। এবং যেভাবে বাজেট এখানে পেশ হয়েছে, জোরে জোরে চিৎকার করে করে ওনার গলাও খারাপ হয়ে গেছিল, সেটা আমার মনে হয় সেটা বাঞ্ছনীয় নয়। কিন্তু শুধু তাই না, আমাদের মাননীয় সিনিয়র বিধায়ক গোপালদা তো গোপালদাই, বড়া মিয়া তো বড়া মিয়া, ছোটা মিয়া বি সুবহানাল্লাহ। খুব অদ্ভুত আমার কাছে লেগেছে সেগুলো। রুল 330, একজন বিধায়ক যিনি এখন নেই, মাননীয় বিধায়ক, আজকাল বাইরে খুব বলছেন যে আমি নাকি রুলস টুলস খুব কম জানি, অন্যের কথায় শুনে তার রুলস 330 ইউজ করেছি। উনি তো রুলস জানেন,
অনেক দিনের পুরনো অভিজ্ঞতা সম্পন্ন রুলস কেন বানায়? এসব কার্যকলাপ যাতে না করা যায় এবং তার এগেনস্টে যাতে কিছু অ্যাকশন নেওয়া যায় তবেই তো রুল হয়। তো উনি তো জানেন সব রুলস, তারপরে কেন এই কাজটা করলেন? আমি রুলস কম জানি, উনি তো ডাক্তার মানুষ, কিছুই জানেন না। তা আমার তো ধীরে ধীরে দেখছি নন পলিটিশিয়ান আমার শ্রীবৃদ্ধি হচ্ছে, কিন্তু ওই বিধায়কের আমি আস্তে আস্তে দেখছি নিচের দিকেই যাচ্ছে। তাহলে কে ভালো পলিটিশিয়ান আমি জানি না এখন। এবং এই বিধায়ক যার কারণে আমরা গণতন্ত্রকে মানি, আমরা যখন 330 রুলস কে সামনে রেখে আপনার কাছে আর্জি জানালাম, 5 জনকে আপনি এখান থেকে বহিষ্কার করেছিলেন, আবার আমরা বললাম 331 রুলসকে আপনি সাথে সাথে ওনাদেরকে পরবর্তী সময় নিয়ে আসলেন। কিন্তু ওই মাননীয় বিধায়ক কি করলেন? এসে যে প্রাণীটি নিয়ে উনি সবাইকে বললেন, চতুষ্পদ প্রাণী উনি বলছিলেন বারবার, উনি সব বলেছেন ওই চতুষ্পদ প্রাণী সম্পর্কে সব, কিন্তু এটা কিন্তু উনি বলেননি এই চতুষ্পদ প্রাণী খুব লয়াল প্রাণী প্রাণী জগতের মধ্যে। কিন্তু আরেকটা জিনিস উনি বলেননি, ওই প্রাণীর লেজ কিন্তু কখনো সোজা হয় না, ওটা উনি ভুলে গেছেন। আমি একটা গল্প বলি, উনিও তো প্রায় গল্প টল্প বলেন। আমাদের এক ডাক্তারবাবু, উনি যখনই কোনো সেন্টেন্স বলে আগে একটা গালির শব্দ লাগায় আর লাস্টে আবার একটা গালির শব্দ লাগায়। তা আমরা বললাম যে আরে একটু মুশকিল, ডাক্তারবাবুদের নিয়ে তো বসাই যায় না, কোথাও গেলেই ও প্রতিটা সেন্টেন্সের আগে একটা গালি, পরের সেন্টেন্সটার লাস্ট শেষ করে আরেকটা গালি, তোর একটা বিহিত হওয়া দরকার। সত্যি ঘটনা বলছি, কিন্তু মিথ্যা কথা বলছি না। ওকে নিয়ে বসলাম, যেটা তো হয় না ভাই, ডাক্তার সমাজের মধ্যে তুমি তো কলঙ্ক, ইউ আর ব্ল্যাক শিপ, তোমার এইভাবে যদি কথাবার্তা বলো তোমার সাথে আমরা বসবো না। ও কি বললো জানেন? বললে আমি আর কোনোদিন করবো না বলে আরেকটা গালি লাগালো লাস্টে দিয়ে। মানে আদত সে মজবুত, আদত সে মজবুত। কি করা যায়? কিছু করার নাই। এখানে যে মানদণ্ডটা সেই ইতিহাস আমাদের জানা। উনাকে দেখেছি এই মানদণ্ডকে নিয়ে কিভাবে দৌড়াচ্ছিল। এখন বলছে গণতন্ত্রের কথা বলছে, আমাদের মানুষের ভাষার এখানে আমাদের এখানে আসতে দেয় না, গণতন্ত্রকে হত্যা করেছে, টুটি টিপে ধরেছে। আসতে কি হবে? একই হবে, কিছু করার নেই। ওই আদত সে মজবুত। আর গোপাল বাবু এবং বিরজিৎ বাবু আপনাদের পাশে যে বসেছেন আর যার ইনফ্লুয়েন্সে এই কাণ্ডটা সেদিন হয়ে গেল, এখন সে বলছেন কি, এখানে যারা আমাদের তীব্রামতার ভাই বোনেরা আছেন, বলছে ওনাদেরকে তো আমি বলেছি এই কাজটা করো না, এই কাজটা করো না, এখন কিন্তু সরে গেল। ও কিন্তু সরে গেল, এখন ওনাদের সাথে নেই ও। আপনি প্রায়শই ওনাকে আমাদের মাননীয় স্পিকারকে নাট্যকার বলেন। আপনার ডান দিকে যিনি বসেন, এর থেকে বড় নাট্যকার ত্রিপুরাতে আমি দেখিনি অন্তত, এত বড় নাট্যকার। এগুলো উই হ্যাভ টু বিয়ার। আমি অনেক জায়গায় বলি, একটা ইংলিশে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সে কি বলে, ব্যাড ম্যান ইজ অলওয়েজ ইউজলেস, কিন্তু ইউজলেস না। ব্যাড ম্যান ক্যান বি ট্রিটেড এজ এন এক্সাম্পল সারা জীবন। এইরকম আমাদের ত্রিপুরাতে এতদিন ধরে দেখে এসছি, এখনো দেখছি, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন হবেও না। আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি খালি 1977-78 কথা মনে করুন, আপনাদের ইউজ করছে এবং থ্রো করতে আবার দেরি করবে না, কারণ সেটা আমরা দেখেছি 77-78। সরে আসুন, সরে আসুন। এখনো বলছি, তারা বসে থাকে কখন কাকে ইউজ করা যায়। আপনি জানেন, সব জানেন, আমি জানি আপনি অপারক, কিছু করার নেই, কিন্তু একটু একটু এর থেকে বেরিয়ে আসুন আর বলিষ্ঠ পদক্ষেপ নিন, আমার মনে হয় ভালো হবে আগামী দিন। বাজেটের কথাও যদি বলতে হয়, স্যার, প্রথম কথা হলো আমি বলতে চাইছিলাম
একজন লোকের অ্যাবসেন্সে আমার মনে হয় না বলে একদিকে কিন্তু ইম্পর্টেন্সই বাড়বে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে ঠিকই আছে, ইউনিভার্সিটি করতে আমাদের বেশি জুনিয়র নাই। আমি বিধানসভাতে আমরা একটা ইস্যু নিয়ে আমরা মুভমেন্ট করেছি ঠিকই, কিন্তু আমি বলবো যে যে কোনো একটা রাজনৈতিক পার্টির একটা ইডিওলজি থাকে, হাইকমান্ড থাকে। হাইকমান্ডের বাইরে ইন্ডিভিজুয়ালের কোনো দাম নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে লিডার অফ দ্য ওই না হয় বলছি, উনি যেটা বলছি এটার উত্তর দিতে হবে তো, পয়েন্টটা বলছি, এটাই পয়েন্টটা বলা। উনি বলতে পারলে আমি বলতে পারবো না। আর দ্বিতীয় কথা, আমি বিশ্ববন্ধু বাবু, মাননীয় মুখ্যমন্ত্রী আমার যেমন অনেক দিনের পরিচয়, বিশ্ববন্ধু বাবু অনেক দিনের পরিচয়। উনি নাট্য জগতের একজন বিখ্যাত লোক, এই জন্য আমি নাট্যকার বলেছি। যদি আপনার ভালো না লাগে আমার বলার দরকার নেই, বাট ইউ আর দ্য বেস্ট নাট্যকার। ওকে, এখন দ্বিতীয় কথা হলো, আপনি যে বললেন আমরা ওদের কাছে এটা ডিসিশন নেবে আমাদের হাইকমান্ড। আজকে আপনার পরিষদীয় দল আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, দেখে হয়েছে। আমার দল যা বলবে আমাকে শুনতে হবে। দ্বিতীয় কথা, আমার লাস্ট নট দ্য লিস্ট, এটা ঠিক বাজেটের পরিমাণ অনুযায়ী না না এখন বলতে পারেন না, না না পয়েন্ট অফ প্লিজ টিটিএডিসিতে বঞ্চনা করা হয়েছে। না না না, আমি বারবার বলার, এটা বাজেট ভাষণ নয়, সব শেষ তো। শুনেন না না স্যার, আমি আপনাকে বলি, আমি এখানে কি চেহারা দেখাতে উঠেছি? আমার বক্তব্য হলো, আমরা বলেছি বাজেটের, আমি কিন্তু বিরোধিতা করিনি। কি করবো বলুন, সিনিয়র মেম্বারকে আমি মাইক বন্ধ করতে বাধ্য হবো। আপনি তো এখন ক্ষমতা আছে, করবেন, থাকবে না, আপনিও বিরোধী হয়ে যাবেন। ঠিক আছে, না আমি আপনাকে না না আর হবে না আমার আমি আপনাকে মাইক বন্ধ করতে বাধ্য হচ্ছি। I never oppose the budget. মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, প্লিজ কন্টিনিউ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ গোপাল বাবু। এখানে মাননীয় বিরোধী দল নেতা শ্রী অনিমেষ দেববর্মা স্বীকার করেছেন, একটু আগে এই বিষয়ে কথা বলছিলেন, যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উনার যে কার্যকলাপ, দেশের জন্য উনি যেসব কাজ করছেন, এর জন্য উনি ওনাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কার্যকলাপ যাই হোক যেই হোক, আমি দিল্লিতেও একবার দাঁড়িয়ে বলেছিলাম, মোদীজি मैं आपका कुर्ता पहन के आया हूं, আজকে ওনার ধরনের কুর্তা। I am a big fan of Narendra Modi, not for his কার্যকলাপ, for something else. যাই হোক, কি কারণে তো সেটা বলেননি, জানতে পারিনি, বুঝতে পারিনি। যাই হোক, বিগ ফ্যান অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। এবং এই কারণেই আমরা একটা এই বাজেটের মধ্যে উল্লেখ আছে ইউনিটি মল আমরা করতে যাচ্ছি। ইউনিটি মলটা কি? এবং ওনার কিন্তু একটা ড্রিম, একটা প্রজেক্ট। এটা ইউনিটি মল হচ্ছে যে আমাদের সমস্ত প্রদেশে ইউনিটি মল করবে। এর জন্য আমাদের এখানে 100 কোটি টাকার বাজেট আমরা রেখেছি। সেই ইউনিটি মলে ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্টের যে উৎপাদিত যে প্রোডাক্টস আছে তার বিভিন্ন স্টল থাকবে, এবং অন্যান্য প্রদেশের তাদের যে ইউনিক যে প্রোডাক্ট সেগুলো এখানে থাকবে। বাংলাদেশ থেকে আমার কাছে এসেছিল, ওনারা আমাদেরকে বলছিল আপনাদের এখানে একটা এই ধরনের মানে মল দেওয়ার জন্য। আমি বললাম আপনারা এটার মধ্যে চলে আসুন।
তো সেই রকম একটা মল আমাদের এই বাজেটে উল্লেখ করছেন, এবং তার জন্য জায়গাও আমরা দেখে এসেছি, আমি নিজেও গেছি ওখানে। এটা একটা ডেভেলপমেন্ট, এটা একটা দিশা, কিন্তু আপনারা বারবার বলছেন দিশাহীন দিশাহীন, এটা একটা দিশা দেখাচ্ছে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, যে সমস্ত প্রদেশের সমস্ত লোক এখানে ওই দ্রব্য বিক্রির জন্য না, কিন্তু সব প্রদেশের জন্য সবাই আসবে, তার মধ্যে তার আমাদের সারা ভারতবর্ষকে একই সূত্রে গাঁথবার জন্য ইউনিটি মল, আমরাও যাবো অন্য জায়গায়। এই যে একটা ভাবনা চিন্তা, একটা দিশা প্রধানমন্ত্রী দেখিয়েছেন, এবং এই বাজেটের মধ্যেও সেই দিশা কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা দেখিয়েছেন। বাজেটে রেভিনিউ এক্সপেন্ডিচার থাকবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার থাকবে, কিন্তু এইবার আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর কেন বেশি জোর দিচ্ছি? কারণ তাতে করে পার্মানেন্ট আপনার স্ট্রাকচার হয়, এতে করে ইনভেস্টার আসবে, যারা বেকাররা আছে তাদের কাজ পাবে, এবং তার জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি হবে তার জন্য ৫,৩৫৮.৭০ কোটি টাকা রেখেছেন। আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা চিন্তা ভাবনা উনি করেছেন, এবং যারা বেকার আছেন, যারা ইনভেস্টার, আমাদের প্রায়শই ইনভেস্টাররা আছেন বলে আপনারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুন, আমরা চলে আসবো। তা আমরা ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি করি, বাইরের থেকেও আসবে, আমাদের ত্রিপুরা রাজ্যের যারা বিজনেসম্যানরা আছে বা ইনভেস্টাররা আছে তারাও এর মধ্যে ঢুকতে পারবে, সেই ব্যবস্থাটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী করেছেন। মাননীয় বিধায়ক আমাদের সিপিএম পার্টির শ্রী জিতেন চৌধুরী মহাশয় এই বাজেটকে বলেছে বিসমিল্লাতেই গলত। আমি বুঝলাম না বিসমিল্লাতে কি গলত, আমার জানা নেই, এখনো খুঁজে পাচ্ছি না কোন জায়গায় গলত আছে। অঙ্কেতে যদি ভুলভাল হয় সেটা আমাদের অর্থমন্ত্রী তো বলেছেন, যদি অঙ্কেতে হয়তোবা উনি অঙ্ক ভালো জানেন বুঝেন, হয়তো ভাই জন্য, তাহলে এসে কথা বলতে পারে যে বিসমিল্লায় গলত আমি তো পাইনি কোথাও। মেয়েদের স্কুটি দেবো, এটার মধ্যে বিসমিল্লার কি গলত আছে? আগে সাইকেল দিতাম আমরা, এখন স্কুটি দিচ্ছি, এটার মধ্যে কি গলত আছে, কি দিশাহীন? খেলাধুলার আমাদের কাছে, আমি নিজে একজন স্পোর্টসম্যান ছিলাম, প্রচুর ভালো ভালো যারা স্পোর্টসম্যান আছে আসে, মাঝে মাঝে আসে, এসে বলে যে আমি এরকম বিদেশে যাব খেলার জন্য, আমার দিল্লিতে যেতে হবে, হরিয়ানাতে যেতে হবে, কিছু করার নেই, কোনো বাজেট ছিল না, ওদেরকে হেল্প করবো কি করে, হাউ উই ক্যান হেল্প দেম আউট, কথাগুলো বলছিলাম। তৎকালীন সময় আমাদের এখানে স্পোর্টস মিনিস্টার ছিলেন, ওনাকে আমি বলেছিলাম সেই কথাগুলো। আজকে বাজেট রাখার কারণে আমাদের অনেকটা সুবিধা হবে যখনই আসবে, কারণ স্পোর্টস এমন একটা জিনিস যার কোনো রকম কালার হয় না। আগে আমরা দেখেছি এই কালারবাজি আমাদের এখানে, আমি যখন টিসিএর প্রেসিডেন্ট ছিলাম তখন অনেককে দেখতাম কি ব্যাপার, এর এত খেল, এত ও তো প্রথম যে ৮-১০টা ঠিকই আছে, ও খেলেছে ন্যাশনাল, আর বাকিগুলো পার্টির খেলেছে, এরকম ভাবে সিলেকশন হচ্ছে। আমরা তো এগুলো করি না। তো আমরা চাই ত্রিপুরার যারা সত্যিকারের খেলোয়াড় এবং যারা ছোট ছেলে মেয়ে যারা আছে তাদের যাতে আমরা ব্যবস্থা করে দিতে পারি। এগুলো অনেক ইতিহাস, চান্স পায় না, আস্তে আস্তে করে দেখা যায় কোনো রকমে, মানে এগুলো পিকচারও আমরা দেখি অনেক সময়, টেলিভিশনেও আসে, নিউজ পেপারও আসে। এখন একটা সুবিধা হয়ে গেল, এই খেলাধুলার একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্লাস আর্থিকভাবে ওনাদেরকে সাহায্য করার এই বাজেটটা এখানে রেখেছেন। আমি এর জন্য আবার অর্থমন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ দেব। মৎস্য, এখানে আমাদের মৎস্যমন্ত্রী আছেন আমাদের ডিপার্টমেন্টে, উনি নিজেও দেখি খুব সুন্দরভাবে গিয়ে গিয়ে মাছ টাছ তুলেন। তো মাছ আমরা তো ম্যাক্সিমাম ত্রিপুরার লোক কৃষিটা, কিন্তু বাজারে গেলে আগে তো সবসময় দেখতাম সেই অন্ধ্রের থেকে মাছ আসছে। তো আমার ত্রিপুরাতে যদি মৎস্য বেশি উৎপাদন হয়, মৎস্য চাষিদের যদি লাভ হয়, তার মধ্যে দিশাহীন কোথায়? আমি তো দেখি না কোথাও দিশাহীন। কি দিশাহীন আছে? তো সেই জন্য তার জন্য
আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট রেখেছেন। আর এনিম্যাল হাজবেন্ডারি আমার বন্ধু বান্ধব বেশিরভাগই আগে 70 দশকে এনিম্যাল হাজবেন্ডারি আমার ডাক্তারবাবুরা বন্ধু ছিল, আমি জানতাম, ওদের সাথে মাঝে মাঝে আমি যেতাম অনেক জায়গায়, ক্যাটেল ফার্ম টার্ম ইত্যাদি ইত্যাদি। এটা দিয়ে ত্রিপুরা রাজ্যে এখন যেভাবে মাননীয় আমাদের অর্থমন্ত্রী যেভাবে চেষ্টা করছেন, অনেক বেশি ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন হবে এতটুকু আমি বলতে পারি। এবং তার জন্য যে বাজেট উনি রেখেছেন, এখানে এসসি শুধু এরকম না, এক চোখনীতি আমরা কোনো সময় আমরা দেখি না। আমাদের যে গভর্নমেন্ট কোনো অবস্থায়, আমাদের আইপিএফটি এবং বিজেপি গভর্নমেন্ট কোনো অবস্থায় কোনো জায়গায় এক চোখনীতি আমরা দেখি না। আগে দেখতাম, নিজেও আমি ভুক্তভোগী, কি কি করেছে এগুলো এখানে বলার অপেক্ষা রাখে না। আমাদের শ্রদ্ধেয় রতন চক্রী মহোদয় জানেন অনেকটা, আমার চেম্বারে উনি যেতেন, সমস্ত দুঃখের কথা বলতাম। তো আমরা এক চোখনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই যে সবার জন্য আমরা সবাই যাতে সুবিধা পায়, সবাই সব জিনিসটা যেন অ্যাপ্রোচেবল হয়। কোনো জায়গার মধ্যে ঠিক আছে অর্থনৈতিকভাবে আমাদের হয়তো আমাদের মানে আমাদের কম থাকতে পারে, আমাদের সমস্যা থাকতে পারে, তো সেই জায়গার মধ্যে যতটুকু কিন্তু আমাদের ইচ্ছাটা আছে কিনা দিস ভেরি ইম্পর্টেন্ট। সেই দিকে এসসি এসটি ওবিসি ট্রান্সজেন্ডার তাদেরকে নিয়েও আমরা চিন্তা করছি, মহিলা ছাত্র যুব শ্রমিক তাদের উন্নয়নের জন্য এই বাজেট। এবং প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি দিস অর দ্যাট ওয়ে, এই যে নামগুলো বললাম তারা কিন্তু কানেক্টেড, তারা লাভবান হবে এই বাজেটের কারণে। আমি আশ্চর্য হয়ে যাই যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে আরেকটা ড্রিম প্রজেক্ট, সারা পৃথিবীর মধ্যে কথা মানে এটা নিয়ে আলোচনা, যে কি করে আপনি এত বড় একটা প্রধানমন্ত্রী এই যে আরোগ্য যোজনা যেটা উনি করেছেন, যে সেটা মানে এটা একটা মানে কোনো এক সময় হয়তো বা থিসিস হবে, অনেকে পিএইচডি করবে কিভাবে এটা করবে। আয়ুষ্মান ভারত ভাবা যায় না। আর সেই দিশায় আমরা দেখতাম যে সবাই তো আয়ুষ্মান ভারত এখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলার চেষ্টা করেছেন, এখানে যারা আছে সবাই কিন্তু এটাতে লাভবান হবেন। আমি দেখেছি এবার যে মুখ্যমন্ত্রীর সময় বিশুর সময় আমার যখন প্রতি বুধবার আমি চেষ্টা করি বসবার, যদি কোনো কারণে আমি না থাকি পরের দিন করি, মানে সত্যি ভাবা যায় না, বেশিরভাগ 99.9% লোকেরই খালি স্বাস্থ্য নিয়ে সমস্যা। এমন সব অবস্থা মানে কিছু এইভাবে সেইভাবে যেভাবে হোক সাহায্য করেছি, তো এতে ইট উইল নট সাফাইজ দ্য পারপাস। তারপরে আমি আমার অর্থমন্ত্রী সাহেবের সাথে আমি কথা বলি এবং উনি সেটাকে গুরুত্ব দিয়ে দেখেছেন। কিন্তু একজনও আমি আশ্চর্য হই, এত বড় একটা মানে একটা স্কিম আনলো, কেউ এটাকে সাপোর্ট করলো না। সবাই বলছে আমরা বিরোধী দলে আছি, বিরোধিতার জন্য না। তাহলে বিরোধিতা না হয়ে একটা বলেছেন আমাদের, আমি আপনাকে হ্যাটস অফ আমাদের মাননীয় বিধায়ক বিরোধী সিনহা মহোদয়কে, যে উনি অন্তত ওকে বলেছেন একটা, যে আমরা একটা প্রাক্তন প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী সচিন্দ্র সিং এর উনার মিসেসকে আমরা একটা ঘর দিয়েছি। উনি কিন্তু বলেছেন, সজ্জন ব্যক্তি, সবসময় সম্মান করি আমি, উনি বলেছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এত বড় একটা মানে স্কিম আমরা আনলাম, কেউ একটা বার বললো না, খালি বলছে যে বিরোধিতার জন্য বিরোধিতা নয়। এই আরোগ্য যোজনা যেটা আমরা আনলাম সেটা তো না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না এসটি, না এসসি, সবার জন্য তো এটা না, সিপিএম না কংগ্রেস না বিজেপি, সবার জন্য। তো এটার জন্য তো সবাই, আমার মনে হয় অন্ততপক্ষে এই বিষয়টা 59 করোড় রাখা হয়েছে, ভাবা যায় কোনদিন। আমি এটা নিয়ে চিন্তায় পড়েছিলাম, ওনার সাথে আমি কথা বলেছি বাজেট পেশের পরে, আমি বললাম এটা কি করে সম্ভব হবে। যাই হোক, এখন তো উনি সাহস করে করেছেন, একটা বার কেউ এখানে এটা সমর্থন একটা বার রা শব্দ করলো না। আমি মাননীয় বিধায়ক গোপাল রায় মহোদয় বলেছেন, উনি এখানে নেই, উনার অ্যাবসেন্সে কথা না বললেই ভালো।
কিন্তু আমি আবার বলবো, ফ্রাস্ট্রেশন যখন হয় না, ফ্রাস্ট্রেশনের আরেক নাম অসহিষ্ণুতা। ফ্রাস্ট্রেশনের আরেক নাম অসহিষ্ণুতা। হবে না, এই কারণেই এই সমস্যা, এবং সবাইকে সমস্যায় দেবে, সবাইকে সমস্যায় দেবে, শুধু আপনাকে আমাকে না, সবাইকে। এখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প রেখেছেন। বিষয় হচ্ছে কাদের জন্য? যারা বেকার ভাই বোনদের জন্য। তাদেরকে আমাদের মাননীয় অপোজিশন লিডার বলেছিলেন যে আগে যে স্কিল ডেভেলপমেন্ট করা হতো তার কোয়ালিটি কি, এই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলেছি, যাতে প্রপার তাকে তার স্কিল ডেভেলপমেন্ট হয়। এমন এক সংস্থার সাথে দরকার পড়লে বাইরে গিয়ে ওদের ট্রেনিং দেওয়াবো, যাতে করে আলটিমেটলি তাদের সেই যে কর্মসংস্থার সুবিধা হয়, এরকম না যে করার জন্য করানো। সেইভাবে আমরা দিশা এই আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা রেখেছেন। মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট প্রকল্প, আমাদের মাননীয় স্পিকার মহোদয় কালকে আমাকে জিজ্ঞেস করছিলেন এটা কি, কারণ ওনার এখানেও পেয়েছেন একটা। তা আমি বললাম এটা যেমন ধর্মনগরে গেল, ধর্মনগরের পাশে আরো সুন্দরভাবে আরেকটা টাউন হবে। তো সেই রকম ভাবে ওনার গোমতী জেলাতে একটা করা হয়েছে, আরেকটা আগরতলাতে করা হয়েছে। আস্তে আস্তে করে হবে। বাজেট একটা 23-24 অর্থবর্ষে রাখা হয়েছে। আমরা একদিনেই সব করে ফেলবো, এক বছরের জন্য আমরা সহ্য করতে পারি না। এটা তো বললাম না প্রবহমান। আমি সামনের বছর যেগুলো এবার মিস হলো আমরা সামনের বার করবো। আপনারা জিজ্ঞেস করবেন যে এই বাজেটে আপনারা বলেছিলেন এই কাজগুলো হয়েছে কিনা। আমরাও চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে যাতে হয় এই ব্যবস্থা। খালি বলার জন্য বাজেট হলো বললাম শেষ বাড়িতে গেলাম এরকমটা যেন না হয়। আবার 2 বছর আছে, 3 বছর, 4 বছর, প্রতি বছরে বিভিন্ন। আর এখানে খুব ভালো লাগলো আজকে অনেক বিধায়ক বলছেন যে আমার এখানে স্কুল খারাপ, আমার এখানে ওয়াল দেওয়া হয়নি। তো সত্যি এটা মানে কেউ তো চায় না এরকম, আমার এই ডিসি এলাকায় এরকম। তো আমরা কেন যাব না ওখানে গিয়ে দেখবো, ওখানে যদি সম্ভব হয় এই বছর না হলে সামনের বছর করব। কিন্তু আমরা চাই, আমরা বারবার বলছি ত্রিপুরা একটা মডেল স্টেট আমরা করতে চাই। এইসব একজন আরেকজনের সাথে লাগালাগি করে কিছু লাভ হবে না। কিন্তু যদি দেখতে হয় পলিটিক্সের জায়গায়, কিন্তু উন্নয়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন আমি নলসে জল দেবো, এর মধ্যে কি পলিটিক্স? আমি কাউকে বিজলি দেবো, এর মধ্যে কি পলিটিক্স? তো আমরা চাই এরকম পলিটিক্সের বাইরে গিয়েও আমরা যে বাজেট এবার আমাদের মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছে সেই বিষয়ে আমরা এই 1 বছরে যা যা বলেছে তার মধ্যে আমরা করতে পারি। এটা কিন্তু একা আমাদের সরকারের পক্ষে সেটা সম্ভব হবে না। এখানে যারা আছেন সবাই মিলে আসুন না, আমরা সবাই মিলে এমন একটা মানে আমরা দেখাই সারা ভারতবর্ষকে যে এখানে সমস্ত বিরোধী এবং আমাদের ট্রেজারি বেঞ্চে সরকার পক্ষ সবাই মিলে আমরা একসাথে ত্রিপুরার উন্নতির লক্ষ্যে আমরা সবাই একযোগে কাজ করি। বিধানসভাতে আসবো, কথা বলবো, বাইরেও কথা বলবো, কিন্তু উন্নয়নের লক্ষ্যে আমরা সবাই এক। তাহলে গিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা বলছিলাম তবেই সেটা হবে, আদারওয়াইজ হবে না। এখানে বললাম এগুলো টিপ্পনি কাটলাম, লাভ হবে না কিছু। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, I appreciate. Thank you. আমি তো জানি, I know. No, fine. I always welcome. We all welcome you. We know you very well. পেশ করতেই হবে, এটা রতন বাবু জানে, কিন্তু ইউ হ্যাভ টু মেনশন। না, আপনি বলেছেন সবাই বিরোধিতা করবে। অলওয়েজ ওয়েলকাম, উইল সিট টুগেদার এন্ড উইল ডিসাইড, নো প্রবলেম। আমি এডিশন অল্টারেশন চাই। ঠিক আছে। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, তা আমাদের নগর উন্নয়ন প্রকল্পে বাজেট রেখেছে। নগর তো উন্নয়ন হবে। অনেক সময় অনেকে বলেছেন শুধু নগরেই উন্নয়ন হয়, আমাদের গ্রামগুলো উন্নয়ন হয় না। তো এরকমটা না, এটা ঠিক আছে। আমরা মানে নগর হয়ে তবেই তো গ্রামে যাব। নগরের উন্নয়নের দরকার, আবার
রুবানেরও দরকার, আরবান যেমন আছে রুবানেরও দরকার, তার জন্য প্রকল্প আছে আমাদের। তো এগুলো যেহেতু বলেছেন, আমরা সব বিষয় নিয়ে আমরা কনসিডার করবো, দেখবো, আমাদের অর্থমন্ত্রী সাহেবের সাথে কথা বলবো। দেখুন, স্কলারশিপ ফর অ্যাচিভার টুয়ার্ডস হায়ার লার্নিং, কত সুন্দর একটা প্রকল্প আনা হয়েছে। তাদেরকে যে উদ্বুদ্ধ করা, যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য এই সরকার কি কি করতে চায়, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য একটা স্কিম করেছে। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্র, অদ্ভুত একটা নতুন একটা এখন এই একটা মানে থট এসছে, এটা সারা ভারতবর্ষের মধ্যে এটার ব্রেন চাইল্ড কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং উনার দিশায় এটা কাজ করছে। বিভিন্ন সেক্টরে যারা এখানে কাজ করবে, সেটা সব সেক্টরের মধ্যে তাদের যে ইনোভেটিভ আইডিয়া সেগুলো ডেভেলপ করবে। সে এখানে মাননীয় বিধায়ক বলছিলেন যে আমাদের 10% থেকে যে 14% আমাদের যারা কর্মচারীরা আছেন যে ন্যাশনাল স্কিমের এনপিএস, সেটা আমরা বৃদ্ধি করেছি। ঠিক আছে, আপনারা বলেছেন যে পুরনো স্কিম আনা যায় কিনা, এটা নিয়ে অনেক বিতর্ক হইচই হয়েছে, অনেক, এটা অ্যাকচুয়ালি কেন্দ্রীয় স্তরে এটা আলোচনা হয়েছে, আপনারা আপনাদের দাবি করেছেন, আমরাও চাই, কেন পাবে না। কিন্তু যখন একটা সিস্টেমের মধ্যে আমাদের, যেহেতু আমাদের কেন্দ্রে এবং রাজ্য এটা সবাই একটা সমতা রেখে আমাদের অনেক জিনিস মানতে হয়, সেই দিশায় তাও আমরা 4% আমরা বাড়িয়েছি। এখানে স্বাস্থ্যের কথা অনেক বলা হয়েছে। স্বাস্থ্যের কথা যদি বলতে হয়, ত্রিপুরাতে 9টা, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে 9টাতে সুপার স্পেশালিটি একসাথে, কোনো জায়গায় ভারতবর্ষের কোথাও একসাথে 9টা সুপার স্পেশালিটি আমাদের খোলা হয়নি, ডিপার্টমেন্ট খোলা হয়নি, সেটা একমাত্র ত্রিপুরাতে। এখনই নিউরো সার্জারিতেই বলুন, ইউরো সার্জারি বলুন, কার্ডিওথোরাসিক সার্জারি বলুন, সব বিষয়ে আমার মনে আছে শিশু বিহার স্কুলের এক ছাত্র, আপনারা বোধহয় দেখেছেন নিউজ পেপারে, ও যখন যাচ্ছিল হঠাৎ করে তার অ্যাক্সিডেন্টে মাথা ওর সাংঘাতিক ইঞ্জুরি হয়েছে, তাকে আমরাই এখান থেকে আমাদের নিউরো সার্জন বাঁচিয়েছেন। এরকম অসংখ্য, ইভেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের যে উনার যে ওয়াইফ, উনারও একটা প্রবলেম হয়েছিল, আমি তখন কথা বলেছি, উনিও কোনো সমস্যা হয়নি। তো এখন আর বাইরে মানে একদম যখন সাংঘাতিক, আমাদের একটা অসুবিধা কি, যখনই আমাদের কিছু একটা হয়, একটা পুরা বলে মনে চলি, এখানে চিকিৎসা হয় না। আমি বারবার বহু জায়গার মধ্যে ডাক্তারদের কনফারেন্স আমি যাই, আমি নিজে জানি, আমি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন একজন, আমার মনে আছে একটা ফ্র্যাকচার কেস এসেছিল ম্যাক্সিলার, আমাকে চাপ দিয়ে দেওয়া হচ্ছিল তৎকালীন সময়ে যে ওনাকে রেফার করে দিন, রেফার করে দিন। আমি বললাম আমি রেফার করবো না, তো আমি করবো না। বলে কেন? আমি বললাম আই ক্যান ডু দিস ট্রিটমেন্ট, নো প্রবলেম, বোন প্লেটিং আমি জানি। তো এই যে একটা মানসিকতা একটা সবসময় থাকে, আমাদের এইগুলো বিশ্বাস যোগাতে হবে। আমাদের যে ডাক্তারবাবুরা অনেক বেশি, অনেক কোনো প্রদেশ থেকে কোনো জায়গা থেকে কম জানে না। আমাদের একটা সমস্যা হচ্ছে, যখনই সাব ডিভিশনাল লেভেলে হসপিটালে যায়, তাড়াতাড়ি ডাক্তারবাবুরা হয়তো ভিড়ের চাপে খুব একটা ধরুন আরটিএ কেস, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যখন সব পার্টি চলে যায়, তখন ডাক্তারবাবুরা বলেন তাড়াতাড়ি রেফার করে চলে, তো আসে কোথায়? ডিস্ট্রিক্ট হসপিটালে। ডিস্ট্রিক্ট হসপিটালে এত চাপ দেয়, চলে আসে। তো অ্যাকচুয়ালি যে ডাক্তারবাবু ওখানে আছে, যে নার্স আছে, সে কিন্তু একই কলেজ থেকে পাস করেছে। তো এই যে ডেভেলপমেন্ট বিশ্বাস হচ্ছে, আরো হবে। আমার নিজের টেন্ডোএক্লিস রাপচার করেছিল, আমি আগরতলাতেই করেছি অপারেশন। অথচ দেখা যায় তৎকালীন সময়ে আমাদের রতিন দত্ত মহোদয়, উনারও টেন্ডোএক্লিস রাপচার করেছিল, কলকাতায় গিয়ে অপারেশন করেছে, কিন্তু ইনফেকশন হয়ে পা ফুলে গেছে। আমার তো কোনো প্রবলেম হয়নি, এখনো তো হাঁটছি। তো এটা একটা মানে ত্রিপুরার ডাক্তাররা, ত্রিপুরার স্বাস্থ্য কেন্দ্র, ত্রিপুরার যে কোনো বিষয় কিচ্ছু নাই। ট্রমা সেন্টার, এখানে তিনটা ট্রমা সেন্টার আমরা করলাম, তারপরে বলছে ট্রমা সেন্টারের অবস্থা ভালো না। তাহলে ওই আমাদের যে বলছিল না যে রাহুল গান্ধীজি বলছিলেন যে পাকিস্তানে গিয়ে আর্মিরা সার্জিক্যাল স্ট্রাইক করলো, বলে আমি তো দেখিনি। তো তখন একজন বলছিল উনাকে নেক্সট টাইম নিয়ে দেখিয়ে নিয়ে আসবো।
তো এরকম আমাদের অবস্থা। আমিও বলবো এখানে অনেককে যে আমি ভাবছি এখন থেকে সবাইকে নিয়ে সেই ট্রমা সেন্টারে আমি নিয়ে যাব, দেখে আনবো অপারেশন। আমাদের রতন চক্রবর্তী মহোদয়, মাননীয় বিধায়ক, উনি নিজেও ঢুকেছেন ওটির ভিতরে, দেখিয়েছেন ওখানে কিভাবে অপারেশন হচ্ছে। ক্যান্সারের এত সুন্দর কেস দেখুন, 100% হবেই, 100% সবকিছু অসম্ভব। 100% হবে না তো, ভগবানই পারে না। তো আমরা চেষ্টা করছি, দেখতে হবে whether we are trying or not. This is very important. সব ইচ্ছা আছে কিনা, কোন জায়গায় খামতি আছে কিনা। খামতি নেই আমাদের এখানে। দেখুন, এই কারণে আমি বলছি, প্রায় 100টি উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করবে, 100টি উপস্বাস্থ্য পিএসসি। আমাদের মাননীয় এই অর্থমন্ত্রী তার বরাদ্দ রেখেছে। 8টি জেলায় 50 শয্যা বিশিষ্ট নেশা মুক্তি কেন্দ্র, এটা নিয়ে কথা হয়েছে। আর এটাও সমস্যা, নেশামুক্ত যদি কেন্দ্র না করি কেন হয় না, আবার করলেও বিপদ। এটা কিরকম কথা? তো নেশা কেন করছে, এটাও আরেক সমস্যা। আর 35 বছরের তো নেশা আপনারা শিখিয়েছেন, এখন সে আমাদের সমস্যা হচ্ছে। এখন তাদেরকে নেশার যুক্ত ছিল, এখন মুক্ত করার প্রয়াস আমরা করছি। 8টা ডিস্ট্রিক্টে আমরা বিভিন্নভাবে, এটা তো সাংঘাতিক। আপনারা তো এখানেও বলছেন না, হাততালি দিয়ে একবার বলুন যে এই যে বাজেটের জন্য রেখেছেন, সত্যি এর জন্য আমরা খুশি। এই কথাগুলো কেন বললেন না আপনারা? প্লিজ সাপোর্ট আস, সাপোর্ট হিম, আওয়ার অনারেবল অর্থমন্ত্রী। মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম উনি রেখেছেন, ট্যালেন্ট খুঁজবে। এটা তো আছে, ডেলি চলছে তো, ডেলি দেখেন না পেপারে, নিউজ পেপারে দেখেন না? এই যে মায়ানমার, আসাম হয়ে, মিজোরাম বর্ডার হয়ে ত্রিপুরাকে ওরা এখানে করিডোর বানিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে। আর এখান থেকে গাঁজা উৎপাদন 35 বছরের গাঁজা বিহার, উত্তরপ্রদেশ যাচ্ছে। আমরা তো চেষ্টা করছি, আপনারা আসুন, আরো চেষ্টা করি, কারণ এটা খুব অল্পেতে পয়সা রোজগারের জায়গা। It was not criticism. I have given the suggestion. No, what I'm trying to tell you, that is good, very good. I always welcome. আমি বলছি না, আমি আপনার কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু কন্ট্রাডিক্ট করছি না, আপনাকে আমি অ্যাপ্রিশিয়েট করছি। বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। আরে গোপাল বাবু, আপনার সাথে আমি কন্ট্রাডিক্ট কি করে করবো বলুন? এতদিনের পুরনো পরিচয়, বাইরে গিয়ে তার একটা সমস্যা হবে। তাহলে মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, এত একটা সুন্দর প্রকল্প আমাদের মাননীয় অর্থমন্ত্রী রেখেছেন, এটাকে আপনার মানে অ্যাপ্রিশিয়েট করুন। এখানে 3000 FTH ফাইবার টু দ্য হোম দেবে, 300টি গ্রাম পঞ্চায়েত ও ভিসিতে ওয়াইফাই পরিষেবা দেবে। মহকুমা শাসক কার্যালয় ভবন উদয়পুর, কৈলাসহর, কুমারঘাটে বানাবেন। টি মিউজিয়াম, কোনোদিন আমরা ভেবেছি কোনোদিন যে একটা টি মিউজিয়ামেরও দরকার, সেটা তার জন্য বাজেট রেখেছে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট নিয়ে কথাবার্তা হচ্ছিল। আমাদের যে প্রাক্তন যে আইসিএর মিনিস্টার, উনার মস্তিষ্ক প্রসূতিতে এই টেলিভিশন সেন্টারটা এখানে হয়। এখানে কোর্স চালু হয়েছে, আরো কোর্স যাতে হয়। আমি সেদিনও গিয়েছিলাম, বেশিরভাগ জনজাতি ছেলে মেয়েদের আমি দেখেছি। আমি এত ভালো লাগলো যে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছে, তাদের মধ্যে একটা একটা ইন্সপায়ার্ড হচ্ছে ওরা, এবং তাদের মধ্যে একটা অ্যাসপিরেশন জেগেছে। এর জন্য নতুন করে কোর্স, এবং কলকাতার সেই ওনারা আসছেন ওখান থেকে, আমাদের সত্যজিৎ রায় ইনস্টিটিউট থেকে, ওনাদের সাথে আমরা মৌ করেছি। ট্রান্সপোর্ট কমিশনার অফিস ও পরিবহন দপ্তরের জেলা কার্যালয় নির্মাণ, এটার মধ্যে কি আছে? কোন দিশা নাই? কেন বলছেন দিশা নাই? দিশা নাই, এটা কি দিশা? 4টি মোটর স্ট্যান্ড গন্ডা তুইসা, জিরানিয়া, মেলাঘর এবং জুলাইবাড়িতে হচ্ছে। আমি এখন একটা স্টেটমেন্ট আমি আপনাদের সামনে রাখতে চাই। কম্পারিজন স্টেট বাজেট 2017-18, অর্থাৎ সিপিআইএম গভর্নমেন্ট, এবং 2023-24, মানে আমাদের এই 5 বছরে টোটাল বাজেট কত? 2017-18 অ্যাকচুয়াল বাজেট তাদের সময় 12,442। আমরা কত রাখলাম এবার?
কত রাখলাম? 27,654। কত ইনক্রিজ হলো? 15,212, অর্থাৎ 122.27%, মোর দেন ডাবল ইনক্রিজ হয়েছে। এখন পেট্রোল নিয়ে আমি জানি না আবার পেট্রোলের সাথে তুলনা করবে কিনা। তো যাই হোক, বলতে তো হবে, এইভাবেই বলে, বাজেট এইভাবেই হয়, কত পার্সেন্ট বাড়লো, কত পার্সেন্ট কমলো। আপনাদের মধ্যে মাননীয় সদস্যরা বলেছেন যে গত বছর থেকে এবার কমলো কেন? তাহলে এইভাবে হয় না, বাজেট যেভাবে পড়তে হয় সেভাবেই পড়তে হবে। এডুকেশন সেক্টর, হায়ার সেকেন্ডারি, এলিমেন্টারি, ইএস, ককবরক অ্যান্ড SWS 2017-18-তে 3,130 কোটি ছিল, এবং 2023-24 এইবার বিইতে রাখা হয়েছে 4,939 করোড়। কত ইনক্রিজ হলো? 1,809, অর্থাৎ 57.79%, সিগনিফিকেন্ট ইনক্রিজ। পাবলিক ওয়ার্ক, PWD, RNB, WR, DWS 2017-18-তে কত ছিল? 1,272, এবার কত হয়েছে? 2,612। কত বাড়লো? 1,340, অর্থাৎ 105.38% ইনক্রিজ হয়েছে, মোর দেন ডাবল। হেলথ সেক্টর আমি একটু বললাম, হেলথে আরো অনেক আছে, এগুলো আপনারা শুনে আপনারা জানেন হয়তোবা যে গত 22 বছর ধরে ডাক্তারদের প্রমোশন হয়নি। ডাক্তার এবং তার ছেলে বা মেয়ে একসাথে একই গ্রেডে আছে। এই সরকার আসার পর আমরা কিছুদিন আগে তাদেরকে আমরা মুক্তি দিয়েছি, তাদের প্রমোশন আমরা দিয়েছি। তো সেইভাবে আমাদের এই সরকার কাজ করছে। 814 ছিল ফাইন্যান্সিয়াল ইয়ারে 2017-18-তে অ্যাকচুয়াল, আর আমাদের সময় 1,756, ইনক্রিজ অ্যামাউন্ট 942। তাহলে কত ইনক্রিজ হলো? 115.68%, মোর দেন ডাবল। ট্রাইবাল ওয়েলফেয়ারের কথা বলছি। ট্রাইবাল ওয়েলফেয়ারে আমাদের এখানে PTG থেকে আরম্ভ করে TRI, TW, TRP সবই এর মধ্যে আছে। 268 ছিল 2017-18-তে অ্যাকচুয়াল, আমরা কত রেখেছি? 1,081। তো কত ইনক্রিজ হলো? 830, অর্থাৎ ইনক্রিজ হয়েছে 303.22%, মোর দেন 4 টাইমস, মোর দেন 4 টাইমস। এখানে যতগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি 4 টাইমস এখানে ইনক্রিজ হয়েছে। রুরাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং পঞ্চায়েত 2017-18-তে 815 কোটি, আমরা কত বললাম? 3,419 আমাদের মাননীয় অর্থমন্ত্রী রেখেছেন। তাতে করে ইনক্রিজ অ্যামাউন্ট কত? 2,604, অর্থাৎ সেই 319.47%, মোর দেন 4 টাইমস। এগ্রি অ্যান্ড অ্যালাইড, ফিশারিজ, এগ্রিকালচার, হর্টিকালচার, ERDD, ফরেস্ট, তো সেখানে 607। আর এইবার আমরা কত রাখলাম? 1,436, অর্থাৎ ইনক্রিজ হলো 829। কত বাড়লো? 136.64%, মোর দেন ডাবল। রেভিনিউ ইনক্লুডিং রিলিফ অ্যান্ড রিহেবিলিটেশন 2017 মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে 17-18 whatever was the budget, and now after 5 years what is the figure you are telling? যা শুনলাম, definitely there is an increase in the budget, কিন্তু 2012-13 ফিগারটা যদি হাতে থাকতো, probably that comparison would have been the real comparison. উনারা যখন সরকারে ছিলেন 5 বছরে কেমন ইনক্রিজ করেছে, এবং মানে আপনাদের একটা সরকার, উনাদের একটা, এই দুইটা সরকারের মধ্যে একটা কম্পারেটিভ স্টেটমেন্ট যদি থাকে দিন না। You are very correct. It should have done, but we have very limited time. It is very difficult to tell everything, each and everything. But what you are telling, really, I appreciate this suggestion. Next time we will do it. Revenue, আমি একদম নিশ্চিত এখনই বলে দিতে পারি, না দেখেই ওদের
ফিগার ভালো হবে না। আমি না দেখেই বলে দিতে পারি, কারণ যেভাবে প্রথম পেজে এই সাম্রাজ্যবাদের কথাবার্তা বলে, ওদের কি বলবেন আপনি? আরো জানি কি কি বললে, আর বললামই না বাকিটা। এইসব বলেই ওরা সারাটা জীবন মানুষকে এই মাথার মধ্যে মানুষের যে ব্রেইন, যেটাকে বলে ব্রেইন ওয়াশ করেছে। 2008 সালে প্রথম যখন আমি বিধানসভা এলাম, বাজেটের প্রথম ভাষণ গাজায় ইসরায়েলিদের আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ। লাস্ট বাট নট দ্য লিস্ট, রেভিনিউ ইনক্লুডিং রিলিফ অ্যান্ড রিহেবিলিটেশন খুব ইম্পর্টেন্ট। অনেক সময় অনেক জায়গায় দরকার পড়ে আমাদের, তো সেখানে ওনাদের সময়ে 222 আর আমাদের সময়ে মাননীয় অর্থমন্ত্রী রেখেছেন 520 কোটি, অর্থাৎ ইনক্রিজ হয়েছে 258। তাহলে কত পার্সেন্টেজ হলো? 134.15%, মোর দেন ডাবল। এখানে আমার কাছে আরো অনেক স্বাস্থ্য বিভাগের অনেকগুলো তথ্য আমার কাছে আছে। আমার মনে হয় না যে আমরা অনেক দেরি হয়ে গেছে, বেশি আর যাওয়া উচিত। তবে আমি এতটুকু সবার কাছে আমি বলবো যে এখানে যারাই মাননীয় বিধায়ক বিধায়িকারা এবং আমাদের অপোজিশন লিডার, শ্রদ্ধেয় অপোজিশন লিডার আছেন, প্লিজ এই বাজেটকে আপনারা সমর্থন করুন। এবং দিস বাজেট ইজ ইনক্লুসিভ অ্যান্ড ফিউচারিস্টিক, ইনক্লুসিভ অ্যান্ড ফিউচারিস্টিক। প্লিজ support this budget. With this end in view, I conclude my speech. Thank you all. একটা ছোট্ট কথা বলতে হচ্ছে, কিছু কিছু তির্যক মন্তব্য পেয়েছি যে আমি as a speaker and honorable chief minister, sometimes we take suggestions from our parliamentary minister রতনলাল নাথ, আমরা দিয়ে ঘুরিয়ে থাকি। এখানে বলতে হচ্ছে এটা অনেক বিদগ্ধ পণ্ডিত অনেক উঁচু স্থানে চলে গেল, সময় সময় বিশেষ বিশেষ সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টের জন্য তার স্কুল লেভেলের টিচারের কাছে, তার কলেজের প্রফেসরকে জানতে চায়, স্যার এটা কি হবে, এইসব প্রবলেমটা কিভাবে সলভ করব। সেই ব্যক্তি কিন্তু হয়তো অনেক উপরে উঠে গেছেন। যেমন সচিন তেন্ডুলকার যখন অফ ফর্মে ছিলেন, তার বাল্যকালের যে কোচ রমাকান্ত আচার্যের কাছে গিয়েছিলেন শিক্ষা নিতে। তাই এখন দেখছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বক্তব্য রাখছিলেন, কোথাও কোথাও দেখা একটা ছোট্ট একটা শব্দ হারিয়ে যাচ্ছিল, কখনো মাননীয় রতনবাবু, কখনো রামপদবাবু। তার মানে বিদ্যায় জ্ঞানে কি মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহেব কি ওনার থেকে কম জানেন? এটা ওনার থেকে আমরা জানলে অসুবিধা কি? তির্যক মন্তব্য আমরা মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন, আগের দিকে তাকিয়ে থাকি, সব দিকে তো তাকাই, ব্যাপারটা তা না। জানার তো অনেক সময় আপনার থেকেও জানার চেষ্টা করি নিবেদকের কাছ থেকেও। সুতরাং বলবো, শিক্ষা ইজ নট এ ক্রাইম। আমিও শিখি। ইভেন টুডে ইন মাই চেম্বার I learned many things from Honorable Parliamentary Affairs Minister in our conversation. তবে স্পিকার সম্পর্কে আমাদের গণতান্ত্রিক সিস্টেম, আমাদের যে ধারণা, এটা হচ্ছে নিউট্রালিটি। অ্যান্ড উই দি অপোজিশন, আমাদের একমাত্র সুযোগ হচ্ছে প্রশ্ন উত্থাপন করা। অ্যান্ড গিভ আস দ্যাট অপরচুনিটি। এই যে আজকে 9:30 পর্যন্ত এভরি ডে we are extending time, এবং এটাকে 4 দিনের নাম করে 6 দিনের কাজটা করিয়ে নিয়েছে। and is it really good? এই সভাটাকে 4 দিনের জায়গায় 5 দিন করা যাচ্ছে। all of us, we have worked for 6 days. you count how many extra hours we have worked. আমি অনুরোধ করব আপনার কাছে, আপনিও জ্ঞানী মানুষ, and I respect you, এইগুলো দেখবেন যে হাউসটাকে নিউট্রালি, আমাদের বক্তব্য যেন আপনার মাধ্যমে সবার কাছে যায়, এটা দেখবেন। মাননীয় বিরোধী, ধন্যবাদ। আমি কিন্তু নিউট্রালের কথা বলছিলাম না, আমি বলছিলাম সামটাইমস আই টেক সাম সাজেশনস, লিটল সাজেশন ফ্রম আওয়ার পরিষদীয় মন্ত্রী, চিফ মিনিস্টার অবশ্য। দর্শনীয় নয়, আপনার সাজেশনটা পরবর্তী সেশনে আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করব। এই সভা আগামী 13 জুলাই বৃহস্পতিবার 2023 ইং তারিখ বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা রান্না। पानी सारे गा सारे पामागा স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। It all begins with a dream, a search for knowledge and insights. We work hard to reach our goals. We become explorers, engineers, scientists, teachers, lawyers, entrepreneurs, lifesavers. No matter what path we choose, what life we later decide to lead, we are always searching for a bigger picture. For this, we need the space to develop freely. We need a place for creative thinking. We dance out of the line, think out of the box, push boundaries, explore new territories with open arms and experience freedom. But we need a place to grow that courage, to try things that are hard. Brave people change the world. Dream big. ICFA University, Tripura, where dreams begin. Maddomik te kuchuk maddomik angjok mugo pas klai maya rong shorong rongni bagai kaisa koktoma kaham. Elite dropout coaching center tuboi faika. Maddomik te kuchuk maddomik angjok mugo pas klai manani bagai shep kaham. Jun talni poila hatini shimi changjangnai admission. Tebo kaham ke saimanani bagai kurungdi oni kumawo. Elite dropout coaching center Champongnagar, Jirania, Tripura West. Kokdukmari 6009 243654 एबा 9366087959 एबा 9362122083 एबा 8974855069 एबा 9233571678 হৃদয় জুড়ে সোনার দুটি কতই খেলা আপন মনে। বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা রান্না। पानी सारे गा सारे पामागा স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। It all begins with a dream, a search for knowledge and insights. We work hard to reach our goals. We become explorers, engineers, scientists, teachers, lawyers, entrepreneurs, lifesavers. No matter what path we choose, what life we later decide to lead, we are always searching for a bigger picture. For this, we need the space to develop freely. We need a place for creative thinking. We dance out of the line, think
out of the box, push boundaries, explore new territories with open arms and experience freedom. But we need a place to grow that courage, to try things that are hard. Brave people change the world. Dream big. ICFA University, Tripura, where dreams begin. মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক আংজমুগো পাস ক্লাই মায়া রং সরংনাই রংনি বাগৈ কাইসা কক্তমা কাহা এলাইট ড্রপ আউট কোচিং সেন্টার তুবই ফাইখা মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক আংজমুগো পাস ক্লাই মানানি বাগৈ শেপ কাহা জুন তালনি পয়লা হাতিনি সিমি চ্যাংজংনাই এডমিশন তেবো কাহাম খেসাই মানানি বাগৈ কুরুংদি অনি কুমাও এলাইট ড্রপ আউট কোচিং সেন্টার চম্পংনগর জিরানিয়া ত্রিপুরা ওয়েস্ট ককদুকমারি 6009243654 এবা 9366087959 এবা 9362122083 এবা 8974855069 এবা 9233571678 হৃদয় জুড়ে সোনার দুটি কতই খেলা আপন মনে বিয়ের গয়নার বিশেষ সম্ভার শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। খুলুমখা আং শিল্পা দেববর্মা নরক যতন লামসুগু চিনি তাবুকসাক জরানি ককবরক কক্তমাও পয়লানো ফাইদি নাইলায়ানো তিনিনি কক্তমা বক্রগ্র হুজদা কক্তমানি বিশিংতিক রাকশালা হর ওজন অভয়নগরে নজরুল মেমোরিয়াল স্কুল বিস্কাঙ্গ মানসাখা 200 কতরা ড্রাগস তে প্যাকেট কাইসা ব্রাউন সুগার বিহিত বেকক বাংলায় সাইচং সাইচং কতক সরওই থৈখা বিষ্ণু জিবা অমরনি খরকসা ওয়ানজুই মুংরিপন ভৌমিক পাতি মুংনি ইয়াগুলা লগি লগি না বিশাল গড় শাখাম নগত লাঙ্গই থাঙ্কা বলনকনি বড়র পাইথাকা খকজাং মানি খুংনি বাই তেদাল বিদাল মানি খুনি না খবই খরক বা শিকক নরমখা ইস্ট আগরতলা থানানি পুলিশ ফিয়াবা পুলিশনি ইয়াফানি ফাতার বরংনি গেংনি কুবুন আদংর চম্পংনগর হাতনি কি ফিল্মানি লামাও চন্দ্রসাধু পারা যায় যোগানাও কিশাসক সামুক সিদ্রা তাংনাই রংনি ইয়াগো বুতো খ্লাই জাখা খামতিংবাড়ি আমসাইনি কিশাসক শিকলার
Krangshal Shairiko TR01AR 1695 Marini Khungsa Gas Rakanai Malkhung by Fera Jagai Thuika Bishiburi Omorni Khorok Sesarai Mung Mohammad Hussein Krangshal Shairiko Khwaini Jambura Amsayo CPI Intedal Bidal Botol Yakare 113 family ni 345 voters from BJP Botol Libana Tabukok Toma Shukruboy Huizda Koktomani Bishimtik Rakshal Hora Ojon Obhoynogore Nozrul Memorial School Bus Kango Mansakha 200 kotra drugs te packet kaisa brown sugar Patimgo Khoroksne drugs bania Kleine Ronoromkha NCC Thanani police Abo haikene number kore Khungsa auto malkhungno kashuka police Haino hai Rakshal Hora Fekjonai Mani Khanoi Naitung Mungo Ongkhore Kahaman Mani Mangkha NCC Thanani police Huiza Koktomani Bishingte Rakshal Hora Ojon Obhoynogorni Nozrul Memorial Rongnok Bus Kango Khoroksne drugs peddlers Roknoromkha police Borokni yago naitugi manjaka 200 kotra drugs packet kaisa brown sugar kaitha mobile phone te 3000 gas rang abo haikena number kare khungsa auto mal khungno ka shuka NCC thanani police manjakmani brown sugar te drugs rokni hatio hatidor 2.5 lakh ashala manjakmani brown sugar te manei khane rokni hatidor 6 lakh hai angnai hanai shaka NCC thanani oshi Sushanto Dev কোথা থেকে ওদের আটক করা কি কি সামগ্রী ওদের থেকে বাজেয়াপ্ত গতকাল 11/7/2023 রাত্রে সন্ধ্যা রাত্রবেলা আমাদের কাছে খবর আসে যে দুটা গ্রুপ ড্রাগস পেডলারের মধ্যে ড্রাগস নিয়ে ওরা ড্রাগস ডিলিং করবে অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ের সামনে সেই অনুযায়ী আমরা আমাদের এসডিপি ম্যাডাম সহ আমরা অভয়নগর থানার ওসি সহ আমরা উৎপদে থাকি এবং লক্ষ্য করি যে রাত্রেবেলা রাত্রে মানে 10টা নাগাদ ওই দুটা গ্রুপ একসঙ্গে একটা অটো সহ নাম্বার প্লেট লেস অটো সহ এসে ওইখানে বসে এরা ড্রাগস ডিল করছে পেডলারের মধ্যে ওই সঙ্গে সঙ্গে আমরা ওদেরকে হাতে নাতে ধরে ফেলি এবং ধরার পরে ওদের কাছ থেকে আমরা 200 ভায়াল প্লাস্টিক ভায়াল হেরোইন এবং একটি সাবানের কেস সব কেস হেরোইন এবং ওদের কাছ থেকে থাকা নাম্বার প্লেটলেস অটো এবং মোবাইল 3টা মোবাইল সেট এবং ক্যাশ টাকা 3000 টাকা মতো আমরা সিজ করে ওদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করব পুলিশ রিমান্ডে ব্রাউন সুগারের বাজার মূল্য কত আর এমনি অটো সহ ক্যাশ মোবাইল কত টাকা সব মিলিয়ে কত ব্রাউন সুগার যেটা ধরা হয়েছে এটার বাজার মূল্য হবে আনুমানিক 2.5 লক্ষ টাকা এবং অন্যান্য সামগ্রী যেগুলি আছে অটো সহ ওদের বাজার মূল্য হবে 3.5 লক্ষ টাকা সর্বমোট 6 লক্ষ টাকা হবে আচ্ছা কতজন অ্যারেস্ট করা আমরা 7 জন অ্যারেস্ট করেছি এনডিপিএস অ্যাক্টে কতটুকু মানে ড্রাগস পেলে ওদের বিরুদ্ধে মানে উক্তভাবে ওদেরকে আটকানো যায় মামলায় এখানে কমার্শিয়াল কোয়ান্টিটি আছে মিডিয়াম কোয়ান্টিটি এবং স্মল কোয়ান্টিটি আছে আমরা যেটা ধরেছি এটা হলো কি মিডিয়াম কোয়ান্টিটি তাদেরকে ভালোই এদের কন্ডিশন হতে পারে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি বেরিয়েছে যে মানে তাদের মেইন যে মাস্টারমাইন্ড কে রয়েছে বা কে না এটা আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং কিছু পেয়েছি আমরা দেখা যাক আমরা এটা ইনভেস্টিগেশন দেখছি তারা কি এখানে শুধু মানে বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল ওরা এখানে ডিল করছে ড্রাগস নিয়ে ডিল করছে বিক্রি করছে যেটাও ওদের নিজের মধ্যে ডিল করছে সঙ্গে সঙ্গে আমরা শুরু করি রমজানাই রংনি বিশিঙ্গ খরক নৈতি প্রাসাতে খরক বুড়ি ওয়ানজৈ এনডিপিএস এক কেরঙ্গ এফআইআর নাহাरै স্রাংসালো বরকনো দরবার নগতি শাখা পুলিশ রাজাখর আগলিনি সিমি প্রণবনি ককথম চিনি খরাং বিহিত বেকক বাংলায় সাইচং কতক সরহই থৈখা বিষ্ণু জিবা অমরনি খরকসা ওয়ানজৈ মুংরিপন ভৌমিক পাতি মুংনি ইয়াগুলো লগি বিশাল করে শাখামনগত লাঙ্গই থাঙ্খা বলনকনি বড় রক ফিয়াবাড়ি পন্ন থৈখা হনৈ শাখামনকনি শাকনাইনে রক পাতিমুং বিশালগড় থানানি রামছড়া আমসাইয়
Bishikni Sikangno Bishalgor Amsaini, Koroksha Buri Bekaizamani, Bishalgor Ramchora Amsaini Ripon Bhumi, Fia Bakaizamani Bishini Shimi, Borogni Nukungo Korika Kaksangma, Mungsha Mungsha Kognati, Shalbum no Bushai, Tenogni Bororo Bekog Banglayo Bihi, Abuni Bishingono Unka, Borogni Busha Koroksha, Bushai Bekog Banglai Keno, Bushai no Kibe Buma Bufashong Nogo Tango Payo Bihi, Paitagonokni Joto Borokni Chaitung Mumbai, Haino Hai Bushai Nogo Kifile Faika or Hamzu, Fia Bakaisa Kognati, Haino Hai Krakshal Horo, Bushai Bekog Banglai Unglai Kaborogni Bishingo Bulai Doglai, Jolly Jagal Bihik no Buto Klaimani Yagulo, Shaitung Shachuno Kotok Shoroi Tuika, Bishino Chiba Omorne Koroksha Wanju, Binimu Ripon Bhumi, Patimung Yagulo Logi Logina Bishal Gor Shakam Nogot Langway Tanka, Bonokni Bororo, Fiabari Bono Tuika Hono Shaka, Shakam Nokni Shaknai Nero. Hello, Gamda Division. Zamalo Kamakun Kotusana, Zamal Lakpas Nagation, Bian Lapisi, Altar Lapisi, Taribuga Desi, Zamalo Kisuna, Helmaru Kisuna, Zamalo Kisuna, Zamalo Rapurana. I live at you, but Kevin. মানে কি হয় আপনার মারা গেছে যে আমার বাসু জামাই কি নাম এর রিপন সরকার রিপন সরকার বাড়ি কোন জায়গাতে এই রামসরা কি হয়ে মারা গেছে ফাঁসিতে মারা বাড়িতে বাড়িতে না ওই মারা যেটা সঠিক জানি না সেটা অত বুঝি না মানে এর কই থেকে উদ্ধার করা হয়েছে কই পাওয়া গেছে ভিডিও কইতারি না আমরা মানে আপনারা খবর পেয়ে আইছেন খবর পেয়ে আইছি মানে মূলত কি কারণে বোর সাথে ঝামেলা করে ছেলে মারা গেছে হঠাৎ করে তারা প্রায় সময় ঝগড়াঝাটি করে দিলে ঝগড়াঝাটি করে মনে করে ওই কিছু হইলেই বাহিরের জায়গা ওই আমি জামুকা থাকতাম না হ্যান্ড ট্যান্ড করে কয়েকবার আমি পূজা করে দিয়ে আবার আনি বিয়ে বারো করে দিল ওইসব করে আনানোর পরে আজকেও একই অবস্থা মা বাবা আমার বাড়িতে তারা হসপিটাল থেকে আসে তারা ধরে কাজে লেগে গেছে ওই কাজে লেগেছিল তারা বলগুলো বলছে আসবেই তোরা শেষ করা নাই তখনই বাসে গেছে আমি কয়েকবারই চাইছি আমি কিছু আরেকবার হতো এমন তোরা তারা বাড়ি ঝগড়া লাগছে আমি কিন্তু বাংলা তো দায়িত্ব করে যাই সবাই আরেকবারও পয়সা ফাঁসি দিব আমি কিছু তারা বাড়ি বাতাস ফেলেছি কিছুদিন আগে আর শ্বশুরও মারা গেছে ফাঁসি দিয়া আচ্ছা এই বেটির মায়ে আরেকটা বিয়ে দিছে এবং ফাঁসি দেওয়ার লোক যেদিনকে বিয়ে দিছে এরপরে তিনি ফাঁসিতে মরে গেছে আপনার ভাইয়ের নাম কি হ্যাঁ আমার নাম রিপন বাড়ি কোন জায়গাতে বাড়ি রামসরা কবে বিয়ে হয়েছিল হ্যাঁ বিয়ে হয়েছে এখন 2 বছর হয়েছে বাচ্চা আছে মানে প্রায় সময় এরকম ঝামেলা করে প্রায় সময় মানে কি কারণে ঝামেলাটা হয় কি কারণে ঝামেলা তারা দুজনে করতে পারবে কি কারণে মানে আজকে কি হয়েছে মানে তার বউরে মারছে মাইরে সেটা এরকম মারা গেছে তার বউগুলো কিটা লেগে দিলে মানে তারা মা বাবার লোকের মানে ব্যবহার খারাপ করে ভিতরে ছিল মা বাবা ব্যবহার খারাপ করে মা বাবার হাওয়া দিত না এটা নিয়ে শুধু আজকে তারা হসপিটাল একটা পেশেন্ট নিয়ে এসছে তো আমরা মানে এক্সামিনেশন করে দেখেছি যে পেশেন্টটা মৃত বাড়ির লোক যা বললো আর আমি যা এক্সামিনেশন করছি তা মানে দেখে মনে হলো যেটা হ্যাঙ্গিং পেশেন্টের নাম রিপন ভৌমিক 25 ইয়ার্স সান অফ লক্ষণ ভৌমিক ভিলেজ রামছড়া কি কারণে মারা গিয়েছে এরকম আমি যা দেখলাম এটা তো হ্যাঙ্গিং লাগছে এখন কারণ তো জানি না বাড়ির লোক জানে Postmortem Paimani Yagulo, Nukuni Borogni Yago Yafari Ruzaka, Ripon Pomik ni Mankutui, Fia Babushaini Nokni Borok by Buto Klainani Kiri Jagoi, Haino Haibuma Bupani Nogo Karitanka, Kotok Shoroi Twinai, Ripon Pomik ni Bihi. Bureau Report, Chini Khorang. Paithako Khokjangmani Khungni Bai, Tedal Bidal Mani Khunino Khoboi, Khorok ba Shikok Noromka Istagortola Thanani Police, Fiaba Police ni Yafani Fataro, Borogni Gang ni Kubun Adongrok, Kubun Shikok Romnani Bagai Habawa Onkorzak Police. Lai Thangnai Kishashuk Shal Romboi Rajokhor Agoli Nidal Bidal Amsani Lukorokni Nogo Habjagmani Shikok, Gabang Kuk Patimungno Nogo Ke Borok Rishini Shikok Habjagmani Patimung, Abuni Bagai Shikok Rongno Naitugoi Tiklai Thani Shalburum no Yak Buksatongmani Police. Fiaba Paithago Police ni Yafawa Kasawi Faika Kaisa Huiza Koktoma. Buma Thuyo Honai, Lai Thangnai Bishingni Romboi Shalburum no Lukurokni Nogo Nogo Thangai, Chanda Khalayo, Khoroksa Borok. O Borok no Shikogrokni Gang ni main informer. Chanda Khangmani Jorawo Bono Lukurokni Nokni Information Correction Khalayo. Paithago Bono Romboi Shingpinikmani Yagulo Kasawi Faika, Borokni Gang ni Joto Blueprint. Abuni Yagulo Borokni Gang ni Te Khorok Broi Shikogrokno, Romkhai Isagortola Thanani Police. Abo haikeno borokni nogo mangkha lukurokni nokni khokjangmani khungni bike selling fan table fan te tuini motor no khoboi dalbidal mani khani rok
অ্যাকচুয়ালি গত কিছুদিন যাবতীয় আমাদের আগরতলা শহরে ওইখানে কিছু চুরির ঘটনা ঘটছে, যেগুলি কিছুটা তো খালি বাড়ি ঘর দেখে চুরি হচ্ছে, আর কিছুটা মানে মানুষের মানে সতর্কতার অভাবের কারণে অনেকগুলি জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। যেখানে সুযোগ পাচ্ছে কোনো কোনো জায়গাতে এমন হচ্ছে যে খালি বাড়ি পেয়ে ঢুকতে না পারা দরজা ভেঙেই ঢুকে গেছে। তো আমরা এই ধরনের যে একটা গ্যাং কাজ করছে সেটাকে আমরা শনাক্ত করতে পেরেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একজন ব্যক্তি যাকে আমরা আটক করতে পেরেছি। সে গত 2 বছর যাবৎ শহরের মধ্যে সে তার বাবা মারা গেছে বলে সেই পোশাক পরে বাড়ি বাড়ি ঘুরছে, আর সবার বাড়িঘরের সমস্ত খবরও নিচ্ছে এবং ওদের কাছ থেকে টাকাও আনছে। সেই একটা বড় ইনফর্মার সেই গ্যাংয়ের মধ্যে। ওর কাজ হচ্ছে ইনফরমেশন কালেকশন করা এই পোশাক পরে, কিন্তু মানুষ তো সেটা বুঝতে পারছে না। তো আমরা ওকেও আটক করতে পেরেছি। ওর কথায়ও আমরা কিছু মাল উদ্ধার করতে পেরেছি। তার মধ্যে 2টি মোটর বাইক আছে, ফ্যান আছে, সিলিং ফ্যান আছে এবং বাড়িঘরের ছোটোখাটো জিনিস, মোবাইল ফোন এবং মোটর, এগুলি সব কিছু আছে। তো আমরা দৃঢ় বিশ্বাস আমরা যেই প্রচেষ্টা চালিয়েছি এটা আগামী দিনে আমরা এই শহরে যে চুরিগুলি হচ্ছে এটাকে অনেকটা মানে বন্ধ করতে পারবো। বরফনি ইয়াগো মানজাংমানি মানিখনি রকনি হাতিদত 3 লাখ अंगनाय हनि बसाका सदर एसडीपीओ देवप्रसाद रॉय स्रांसालो बरफ खरक बानो दरबार नगति शाखा पुलिस राजाखर आगुली निसिमी प्रणबनि कक्थम चिनी खरां चम्पकनगर हातिनि किफिलमानि लामाओ चन्द्रसादुपारा जायजुगानाओ किसासुक सामुंसिद्रा तांनाय रंनि यागो बुतो ख्लायजाखा खामतिंबारि आमसाइनि किसासुक सिक्लारो पातिमुंनो शेजावै क्राकशाल हरो खामतिंबारि आमसाइयो आसाम आगरतला लाहार कतर कासुलाइखा आमसाइनि लुगुरक आबोबाय दामनै रमै मुथुबजागै तंखा आगरतला तेलियामुरा लाहार कतर क्राकशाल हरो चम्पकनगर हातिनि किफिलमानि लामाओ चन्द्रसादुपारा जायजुगानाओ किसासुक सामुंसिद्रा तांनाय रंनि यागो खामतिंबारि आमसाइनि किसासुक सिक्लारक बुतो ख्लायजांमानि कक्तमा पातिमुंनो शेजावै क्राकशाल हरनि दामचिनै जराओ खामतिंबारि आमसाइयो आसाम आगरतला लाहार कतर कासुलाइखा आमसाइनि लुगुरक आबोबाय दामनै रमै मुथुबजागै तंखा आगरतला तेलियामुरा लाहार कतर लाहार कासुजांमानि कक्तमा मांखिनो आमसाइयो थांगै सगैखा तेलियामुरा बुखास्तेनि एसडीपीओ प्रसन्नकान्ति त्रिपुरानि तुइदुल मुंबाय तेलियामुरा थानानि पुलिस आबो हाइखिनो लाहार कासुजांमानि कक्तमा मांखिनो आमसाइयो थांगै सगैखा जिरानिया बुखास्तेनि एसडीपीओ हिमाद्रि दासनि तुइदुल मुंबाय जिरानिया थानानि पुलिस पातिमुंनो तुयै कक्तमा थुमनाय रंनो सावै खुनारेखा सामुंसिद्रा तांनाय रंनि यागो बुतो ख्लायजांनाय सिक्लारक আমরা আমারে মার খাইছে কেন মারছে জানি না আমি আমরা বাড়ি আসে কোন বাড়ি কোন জায়গা এই সময় মারছে বাড়ি কোন জায়গা বাড়ি কেলিগা মারছে চাপটিয়া মারছে কেলিগা মারছে হ্যাঁ কেলিগা মারছে জানি না আমি আমরা বাড়ির একটা সময় আমার মারছে কোন জায়গাতে যে ঘটনা চম্পকনগর থানা পার হইয়া এটা ব্রিজ পার হইয়া মারছে এইখানে তুমি কত বোধ করছো এলাকা কত বোধ করছো এলাকা কত বোধ করছো আছে 5 জন হয়তো 5 জন আছে হ্যাঁ আরো মারছে আরো 3 জন আয়া মারছে তাহলে আরো বাইক দিয়ে আয়া হেরলো তাহলে মারিয়া বাইকে গেছে থানার পুলিশ থানার গেছে আরো এরকি যায় মারে पातिमुंनो तुये कलकमा जरा रंबय बुतो ख्लायजांनायते लामाका सुनाय लुकुरक बेकक सालायखा पुलिस रक फियाबा लामाका सुमानि रसावैना हारनानि गसिलिया आमसानि लुकुरक पाइथागो केरंनि लामा तुय सामुंसिद्रा ख्लायनाय रंनो पुलिस रमनानि हुने कक्रुमानि बा याकारो रुजाखाला हारका सुमु चम्पकनगरे खामतिंबाड़ी থেকে হাতাই কতর খামতিংবাড়ি থেকে কিছু যুবক চম্পকনগরে গিয়েছিল তাদের উপর নাকি ওখানের দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছিল তো সেই পরিপ্রেক্ষিতে ওরা চম্পকনগর আউটপোস্টে কমপ্লেন লজ করার জন্য গিয়েছিল কিন্তু সেখানেও নাকি রাস্তা আটক করে তাদেরকে মারধর করা হয়েছে তো সেখানে কমপ্লেন করতে পারে নাই যার বিচার চেয়ে এখানে আসার পর এই খামতিংবাড়ি বড়মোড়া জিরানিয়া এবং তেলেমোড়া সাব ডিভিশনের বর্ডারে এসে ওরা এখানের যুবকরা রাস্তা অবরোধ করেছিল এবং আমরা এসে জিরানিয়ার এসডিপিও এবং আমি তেলেমোড়া থেকে এসে দুনো পক্ষ থেকে এসে এটা কথাবার্তার মাধ্যমে আমরা তাদেরকে জাস্টিস দেব বলে কথা দেওয়ার পর ওনার কিছুক্ষণের মধ্যে রাস্তা উইথড্র করে নিয়েছে
স্যার কয়জন অ্যাটাক করেছিল এবং কতজন অ্যাটাক করেছিল কতজন ঠিক নির্দিষ্ট বলতে পারছে না। ওনাদের যে কমপ্লেন আছে সেই কমপ্লেনের ভিত্তিতে একটা কেস রেজিস্টার হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত হয়েছে কি? আহতর মধ্যে আমরা দেখেছি দুটি ছেলের একটু হাত কেটে গেছে, দেখেছি আমরা, রক্ত বেরিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে চম্পানগর হসপিটালে পাঠিয়েছি তাদের চিকিৎসার জন্য। একজন পুলিশ কর্মী দেখলাম যে পুলিশ কর্মীর হাতে একটু আঘাত পেয়েছে, সেটা সামান্য, এমন কিছু না। lahar kashu mungra shawai na har jangmani yagulo haino hai lahar tui cheng firka thanglai shu fia bachi konsha kaisa pati mungna tuyei krakshar horti bora asam agartala lahar kashu jangmani pati mungna tuyei wana mathi kumang mauk laikha lahar kashu jangmani thayo ksanai malkhung sunai rok telemura nishimi hiron mani kokthum chini khorang Srangshal Sharigo DR01AR 1695 Marini Khungsa Gas Rakanai Malkhung by Ferezagoi Tuika Bishiburi Omorni Khoroksa Sarai Mung Mohammad Hussein Patimung Yagulo Bisiburi Omorni Charino Fereway Butarnai Gas Rakanai Malkhung Kashka Police Patimung Bishal Gorthanani bypass Lahani Madrasa Buskango Srangshal Sharigo Bini Thaguni Logioruk Tharai Thangoi Bishalgor bypass Lahani Madrasa Buskango DR01AR 1695 Marini Khungsa Gas Rakanai Malkhung by Ferezagoi Tuinani Nanka Bishiburi Omorni Khoroksa Sarai Binimung Mohammad Hussein Patimung Yagulo Gas Rakanai Malkhung by Ferezangai Saraino Bishalgor Shakham Nogot Langoi Thanka Fire Service ni Adong Rock Haifano Bini Shak Belai Hamiani Bagoi Paithago Rohor Zaka Bona Hapania Shakham Nogo Fiaba Paithago Hapania Shakham Nogo Shok Feasini Sukang Nathuika Bishiburi Omorni Khoroksa Sarai Sarai na thuika hone kokto mama khino chiri khogi gaplaika buma bufano khoboi bini nana thagu song আরে ওইদিকে বাইপাস রাউতলা বাইপাসের দিকে আমার একটা বাচ্চা মনে ছিল কি তারপরে গ্যাসের গাড়ি একটা অনেক গতিতে আইতে দিছে মানে ব্রেক টাকা দিছে না তারপরে বাচ্চাটা দেখলো ব্রেক দিছে না ডাইরেক্ট মেরে দিছে বাচ্চাটার উপরে বাড়ি দিয়ে দিছে কি দিয়ে আবার বাচ্চাটা ছিটকে ফেলাই দিছে রাস্তার ধারে তারপরে গাড়িটা পেছনে পেছনে আইছি গাড়িটার দিকে আছে গাড়ি আমরা পাইছি কিন্তু মানুষ পাইছি না এদিকে কোন বাড়িতে গেছে না কিটা হচ্ছে মানে অনেকে কইছে কিন্তু কই ওর বিচারে কেউ জানা বার করে বাচ্চারা বয়স কত মানে বছর নাম কি এর নাম হচ্ছে হাসান মিয়া বাবার নাম মনে হচ্ছে কোন জায়গায় বাড়ি এটা উত্তরা কোন জায়গায় ঘটনাটা হইছে এটা উত্তরা বাইপাস কি সম্বন্ধ গাড়িটারে কোন নিয়ে আটকেছে গাড়িটা লকন বাজারের এই পাশে আটকে পড়ছে বাচ্চারা এখন কই আছে বাচ্চারা মনে এখন হসপিটাল হয়ে গেছে কি অবস্থায় আছে বাচ্চারা মানে ডেথ মনে হয় ঘটনা আমি লেফটিন হয়েছি লেফটিন থেকে লেফটিনতে যাইতে লইয়া দেখছি হে আবুর যেটা তো ভাই আবুদার মা যেটা তো বোন একটা আর আবুদা দাঁড়াই দিচ্ছে তারপরে আমি ফুসকুনি ঘাটে যাই শুধু সারছি তারপরে আবুদার মা এদিকে যাইতে আছে আবুদার যাইতে আছে আর আবুদার তুই আইস না তবু আবুদা যাইতে আছে এরপরে মধ্যরাস্তাত গিয়ে আবুদা ফেকের মধ্যে ফেরা গেছে ফেরা যখন আবুর মাটা কইতেছে তুই জুতা দিলিয়ে বাড়ির যা তাহলে আবুদা কার কাছে আইবো আবুর বাবাও হেদিকে আবুর দাদিও হেদিকে তবু আবুদা উঠছে ফেকের থেকে উঠতে যখন যাইতে আছে আবুর মাঝে গাছটা ফেসনে লুকাই রয়েছে পরে এরপরে দিয়ে আবুটা যখন ফাঁসাফাঁসি যাই আবুর মা রাস্তাটা ফারিয়ে গেছে ফারিয়ে যখন আবুটা গেছে যাইতে তো ঠাস করে শব্দটা শুনতে আমি বাড়ির থেকে আমার জালারে কইতাছি সিরাজুলের মা তাড়াতাড়ি হাসান তো গাড়ি বাড়ি দাঁড়াইছে তাড়াতাড়ি কই এরপরে দৌড় পারছি গিয়া তো দেখি লাশ নামাইয়া লইয়া ইয়া করতেছে মানে বয়স কত বাচ্চারা 3 বছর 7 বছর কোন জায়গায় হয়েছে ঘটনাটা বাইপাসে এখন কই লইয়া গেছে ওখানে প্রথমে এই হাসপাতাল নিছে ফায়ার সার্ভিস আছে পুলিশ লইয়া গেছে এই হাসপাতাল এখান থেকে আপাইনা লইয়া গেছে মানে হাঁপানে নিচে পড়ে মারা গেছে না এদিকে মারা গেছে বিশালগড়ে মারা গেছে এদিকে বাইপাসে মারা গেছে মানে আপনারা কি করতেছেন তাহলে বিশালগড় হাসপাতাল থেকে মৃত অবস্থায় পাঠাইছে আপনাদের হাতে এদিকে তো মৃত নিছে পুলিশে মৃত নিছে নিয়া বিশালগড় হাসপাতালে নিছে এদিকে তো তারা আবার মানে আপাইনা ইয়া করছে তো হেদিকে যাবে হেদিকে ডাক্তারের দিকে গেছে বাচ্চা মারা গেছে এই জায়গার নাম কি এটার নাম উত্তরা বাচ্চার নাম কি ইয়া হাসান এমডি হাসান এমডি ঘটনা হয়েছে গিয়া ওই গ্যাসের গাড়ি একটা গ্যাসের গাড়ি মোহাম্মদ হুসেন 4 বছরের বাচ্চা কোনখানে হইছে ঘটনা এটা ওই বাইপাসের দিকে ওই মাদ্রাসার সামনে বাইপাসের সামনে আচ্ছা এরপর আপনারা কোনখানে নিয়ে আইছেন আমরা এখানে বিশালগড় হসপিটালে বাচ্চাটা বয়স স্যার কেমন 4 বছর বয়স বিশালগড় হসপিটালে নিয়ে আইছি আমরা বিশালগড় পাইছে স্টাফ রোগীর অবস্থা কি রকম স্যার অবস্থা সিরিয়াস Patimung Yagulo Bishiburi Omoni Saraino Fereway Butharnai Gas Rakanai Malkhungno Kashuka Police Fiaba Malkhung Yagare Kharoi Thangka Gas Rakanai O Malkhungni Driver Bureau Report Chini Khorang
Krakshal Shairiko Khwaini Jambura Amsayo, CPIM Tedal Bidal Botol Yakare, 113 family ni 345 voters from BJP Bodolibana Yafare, Borona Lamjak Shugoina Harka, Khwai Mondolni Ajupang, Shubroto Mojumdar, Khwai Mondolni Vice President Pranav Bishashno Khoboi, BJP Nikubun Ozamaro. Shalsi Kebenglia Shalbrumno CPIM Tipramotha Congress Tidal Bidal Kebengnai Bodolia Kare Shalbrumno Telia Mura Krishnopurti Khwai Amsayonuk Saka Bodol Slaimani Patimuk Abu Haikino Krakshal Shairigo Haino Hai Khwai ni Jambura Amsayo CPIM Tidal Bidal Bodolia Kare 113 family ni 345 voters from BJP Bodolibana Yafare Borona Lamjak Shogoina Harka Khwai Mondolni Achukfang Shubroto Mojumdar Khwai Mondolni Vice President Pranav Bishash Bodol Slaimani Pandao Manzaka Khwai Mondolni Secretary Pranav Devnath Mondolni Adong Vijay Kumar Devnath no Khoboi BJP ni Kubun Ozamaro ভারতীয় জনতা পার্টি খোয়াই মণ্ডলের অন্তর্গত আমাদের এই জাম্বুরা শক্তি কেন্দ্রের 4টি বুথ নিয়ে যে শক্তি কেন্দ্র সেখানে 113 পরিবারের 345 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে আমাদের এই যোগদান সভাগুলি চলছে। তো আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা মানে এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সে কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে আগামী দিনে এই খোয়াইয়ের আরও বহু মানুষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে উনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং ওনার কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যে মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে চলেছে। খোয়াই বিধানসভা কেন্দ্র আমরা বিশ্বাস করি আগামী দিনে আরও বহু মানুষ সরকারের কাজে আস্থা রেখে আমাদের সঙ্গে সামিল হবে এবং ভারতীয় জনতা পার্টি মজবুত শক্তিশালী হবে। Fiaba Shal Kebeng Yawai, Shalbrumno Tamani Bage Kebeng ne Bodol Yakare, Hapango Tongne Bodol Rongni Banarom Laika, Hastini Lukurok, Abonotuyai, Achai Jagdal Bidal Shungmung. Khwai Nishimi Biplop ne Kokthum Chini Khorang. Tabuki Shalengla Mani Jora, Teibo Haste Hayung Te Hakotor ni Koktoma Tuwoi Fai Tongo, Lengla Mani Yagulo. তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই গড়ছ জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লংতরাই। পানি সারে গা সারে পামাগা স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন। হৃদয় জুড়ে সোনার দুটি কতই খেলা আপন মনে বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
লেংলা মানে ইয়াগুলো হাই নহয় লামসুগু চিনি কক বড় কক তমাও হাই নহয় ফাইদে নাইলাই ফিরানো তিনি নি কক তমা বক্রগ্র হুইজা কক তমানি বিশিংতিক রাকশাল হর ওজন অভয়নগরের নজরুল মেমোরিয়াল স্কুল বাস কাঙ্গো মানসাখা 200 কতরা ড্রাগস তে প্যাকেট কাইসা ব্রাউন সুগার বিহিত বেকক বাংলায় সাইচং সাইচং নকতক সরওই থৈখা বিষ্ণু জিবা অমরনি খরকসা ওয়ানজে মুংরিপন ভৌমিক পাতি মুংনি ইয়াগুলো লগে লগে বিশাল গড় শাখাম নগত লাঙ্গই থাঙ্কা বলনকনি বড়র পাইথাকা খকজাং মানি খুংনি বাই তেদাল বিদাল মানি খুনি না খবই খরকবাসী কক নরমখা ইস্ট আগরতলা থানানি পুলিশ ফিয়াবা পুলিশ নি ইয়াফানি ফাতার বরংনি গেংনি কুবুন আদং রক চম্পকনগর হাতনি কি ফিল্মানি লামাও চন্দ্রসাধু পারা যায় যোগানাও কিশাসক সামং সিদ্রা তাংনাই রংনি ইয়াগো বুতো খ্লাই জাখা খামতিংবাড়ি আমসাইনি কিশাসক শিকলার স্রাংশাল শারিগো TR01AR 1695 মারিনি খুংসা গ্যাস রকানাই মালখুং বাই ফেরে জাগৈ থুইকা বিশিবুরে অমরনি খরকসে রায় মুং মোহাম্মদ হোসেন क्राकशाल शायरीको खुवाइनी जाम्बुरा आमसायो सीपीआईएम तेदाल बेदाल बदल याकारै 113 फैमिलीनि 345 भोटार्स रमखा बीजेपी बदलनि बाना ताबो कक्तमा शुक्रबय স্রাংশাল ফুঙ্গ উদয়পুর মাতাবাড়িনি কল্যাণ সাগর পুখিরি নিতুয় কুফুংচাক মাংখা খরকসা বরমনি কঙ্কাল বক্রক কঙ্কাল মানমানি কক্তমা মানখেন আমসাইয়ে থাঙ্গই সগৈখা রাধাকিশোরপুর থানানি পুলিশ স্রাংশাল ফুঙ্গ উদয়পুর মাতাবাড়িনি কল্যাণ সাগর পুখিরি নিতুয় খরকসা বরমনি কঙ্কাল বক্রক মানমানি পাতি মুনো কিতিঙ্গই উফলা কাফরা চাখা মাতাবাড়ি আমসাই বরমনি অকঙ্কাল নাইনানি বাগৈ কল্যাণ সাগর পুখিরি বারো কুথুম লাইখা আমসাইনি কুবাংমা লুকুরক কঙ্কাল মানমানি কক্তমা মানখেন আমসাইয়ে থাঙ্গই সগৈখা রাধাকিশোরপুর থানানি পুলিশ ফিয়াবা কল্যাণ সাগর পুখিরি নিতুয় বিয়াংনি ফাই সফাইকা বরকনি অবক্রক আবনতুয়ে মুংসা সাইমানিয়া পুলিশ কক্তমা মানখেন বরকনি কঙ্কাল মানমানি থাইয় থাঙ্গই সগৈখা আমসাইনি প্রধান মন্টু চন্দ্র দাস আমার কাছে ভোর 5টা নাগাদ একটা ফোন যায় যে মাথাবাড়ি দিঘিটানে একটা মানুষের মাথার মধ্যে দেখা যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আরকিপুর পিএসে ইনফর্ম করি এবং পিএস থেকে অলরেডি লোক এসেছে দেখছি এবং ওরাও তদন্ত করে দিয়েছে মানুষের মাথায়, সেটা প্রাথমিক তদন্তে বোঝা গেছে সেটা মানুষের মাথায়। এটা কি কেউ পালিয়েছে এমন কোনো কিছু? সেটা আমি বলতে পারবো না, প্রশাসনকে দায়িত্ব দিয়েছি, প্রশাসন সেটা চিন্তা করবে। বাস আপনারা কখন টের পেলেন? আমি আমার কাছে ভোর 5টা নাগাদ একটা ফোন যায়, তখন আমি সঙ্গে সঙ্গে আরকিপুর পিএসে ইনফর্ম করি এবং পিএস থেকে লোক এসেছে, ওরাও দেখছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে মানুষের মাথায়, বাকিটা ফরেন্সিক ল্যাবরেটরি থেকে লোক আসবে, বাকিটা প্রশাসন দেখবে। এই বিষয়টা আপনি কি ভাবতেছেন? আমি ভাবার কিছু না আছে, যেহেতু প্রাথমিক তদন্তে দেখা গেছে এটা মানুষের মাথায়, কি হয়েছে বাকিটা তদন্ত করে প্রশাসন দেখবে, সেটা আমার দায়িত্ব না। আমি এটা তো কল্যাণ সাগরের মধ্যে পাওয়া গেছে। কল্যাণ সাগরের মধ্যে পাওয়া গেছে, কল্যাণ সাগরের পূর্ব পার মাতারবাড়িতে দিঘির ভিতরে একটা মানুষেরই মনে হইতেছে আর কি, সন্দেহ হইতেছে মানুষেরই মাথা কোনো জায়গা থেকে আন না এখানে মন্দিরের দিঘির মধ্যে ফেলাইছে। কোন সময় স্যার? হয়তো পাবলিক সকালবেলা খবর পায়, আমরা পুলিশকে জানাই, পুলিশ আসি তো দেখতে পাই আর কি। মানুষের মাথার মতন লাগছে? হ্যাঁ, মানুষের মাথায়। মাতাবাড়িনি কল্যাণ সাগর পুখিরিনি তুইয় খরকসা বরমে বক্রং মানমানি পাতিমুনি কক্তমক্ষণা খেন আমসাইয় থাঙ্গই সগৈখা আমসাইনি এমএলএ অভিষেক দেব্র হতে পারে। তো স্বভাবতই আমি তার দেখার পরে আমি মাতাবাড়িতে এসেছি, আমাদের যারা পুরুষরা আছেন আমরা সকলের সাথে কথা বললাম যে একটা পবিত্র কীভাবে করানো যায়, কারণ তিথি আছে কিনা বা কী প্রসেসে হয়। তো মার স্নান চলছে, তো এর মধ্যে দু একজনের সাথে কথা বলে আমি বলে গেছি যে
আমাদের বিধানসভা চলছে, আজকেও আছে, কালকে হয়তো আমি আজকে ফিরবো না। তো কি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাড়াতাড়ি যেন জলটাকে শুদ্ধ করা হয় এবং তার প্রক্রিয়া যেন করা হয় এবং মার কাছ থেকে। কি মনে হচ্ছে এটা, মানে এই বিষয়টা? এটা তো এখন প্রাথমিকভাবে তো কিছু বলাটা মুশকিল। এখানে তো দেখুন এই আমাদের এই সারাউন্ডিংয়ে কোনো মার্ডার হয়নি, এই 6 মাস যাবত আমরা শুনিনি। কোনো না কোনো কান থেকে কোনোভাবে এখানে এনে ফেলা হয়েছে। ইস্যু নেই তো, ইস্যু তৈরি করার চেষ্টা চলছে বলে মনে হয় আমার। এবার একটু অন্য প্রাসঙ্গিক, যে মাতার বাড়িতে অনেক সময় যে এর আগে অনেক দিন আগেই দেখা গিয়েছে মন্দিরে যারা আসছেন দর্শনার্থীরা তাদের পায়ে ফুসকা পড়ছে, এবং আমাদের কাছে খবর আপনি নাকি কিছু ম্যাট দিয়েছেন। এই বিষয়টি কীভাবে দেখছেন আপনি? না, ম্যাট আমি দিইনি, আমি আহ্বান রেখেছি। তো আমাদের আগরতলার ব্যবসায়ী কিছু তাদের কাছে আমি আহ্বান রেখেছিলাম, তারা এসে দিয়েছে। তো এটা আমি নিজেও এসেছিলাম, এসে তখন দেখছিলাম যে পায়ে প্রচণ্ড মানে গরম অনুভব হচ্ছে, সেটা সম্ভব না দাঁড়িয়ে মাকে দর্শন করা। তো এটা সারা এই মা ত্রিপুরেশ্বরীর মন্দির পুরো বিশ্বের মন্দির, তো এখানে প্রত্যেক অংশের আমাদের ভক্ত অনুরাগী মানুষ এখানে আসেন। তো তাদের পরিষেবা দেওয়া, এটা এখানে যেহেতু আমি এখানে এমএলএ হিসাবে আছি, তো আমাদের বেসিক ডিউটির মধ্যে পড়ে যে মানুষের সুবিধা অসুবিধা সেগুলো দেখা এবং সেগুলোকে লাঘব করা এবং মার দর্শন করতে এসে যেন কেউ কারোর কোনো অসুবিধা না হয়। তো সেই পরিপ্রেক্ষিতেই এগুলো করা। আগামী দিন আরও আমরা চিন্তাভাবনা আছে যে আরও কীভাবে মানুষকে ইজ দেওয়া যায় বা মানুষকে আরও পরিষেবা কীভাবে দেওয়া যায়। সকলে মিলে মন্দিরে যারা আছেন, আমাদের অনেক আমাদের পার্টি থেকে নিযুক্ত ছেলেরা আছেন, যারা দেখছে বাইরে থেকে যদি শ্রদ্ধালুরা আসে তাদের কীভাবে হেল্প করা যায়, প্লাস মন্দিরের স্টাফ তো আছেনই। Fiaba Kollan Shagoni Tuino Kotar Klaiza Yashak, Matabari Mutaino Barok Muni Shamungo, Kollan Shagoni Tuino Shamungo Tepazakla Kuno Shaka, Matabari Mutaino Mikujari, Jondan Chakraborty. Udaipur Nishimi Rajini Koktum Chini Khorang. Hai no hai krak shal horo, Kollanpur Dokhin Gilatoli Amsaini, Kishashuk Lokorong ni Nogo Shubai Shukrup Klaika, Bolong ni Mayung, Ababai Kirima Chawa, Nokukte Kamiya Kare Karnani Nanka Amsaini Lukuro. Laithangni Koktishal Horo, Uttor Maharanipur Amsaini Malakar Bosti Amsayo, Bolongni Mayung by Choprov Zagoite Lemora Shantinogor Amsaini, Shujit Bormon Thuimani Yagulo, Haino Hai Krakshal Horo Kollanpur Dokhin Gilatolini Kogendra Bol Colony Amsayo, Kamio Hapaika Bolongni Mayung, Shubai Shukrup Kraika, Kishashuk Lokorongni Nokuk, Muikutung, Taikutung, the ICDS Center, Abobai Kirima Chawai, Nokuk the Kamiya Kare Karnani Nanka, Kamini Lukuro, Shalbushuk Abo Haike, Nokuk Yakare Karitong Shinai, Amsini Lukuro, Abunutuyai, Haste Hapang Bukakti Nangmani Shaktar Mung Harzanga Nishan Mungti Shaka, Amsaini Lukuro. জঙ্গলে বন্য হাতি আসলো, আয়াসরা ওই পিছিয়ে দিয়ে আয়াসের এই ঘরটা ভাঙচুর করছে। তো এটা কোন জায়গা? এটা দক্ষিণ গিলাতলি খগেন্দ্র বল কলোনি। আচ্ছা, এই যে হাতির আক্রমণ হয় এটা কি প্রায় সময়ই হয়? প্রায় সময় 3-4 দিন পর পরে আয় আমরা। তো আপনারা এলাকাবাসীরা বন দপ্তরে জানাইছেন নি? এটা জানানি তো, প্রায় সময় সব সময় জানানি হয়, রাত্রেবেলা আর আইসে নাই। বন দপ্তরের টিকা এমনিতে কোনো কিছু ওই যে বাজি পটকা এগুলা দেয়নি এখন? আগে দিছে, এখন স্যার দেয় না। এখন দেয় না? গতকালকের ঘটনাটা কোন তো কি হয়েছিল? গতকালকের ঘটনাটা যেমন কালকে রাত্রে এই সময় প্রায় বাজে রাত্রে 11:30-12টা এরকম হইব। এরকম সময় রাত্রে ওই বাড়িতে উঠছে, উপরে একটা ঘর ভাঙছে, ভাঙার পরে এদিকে লামাই দেওয়া হয়েছে ঢাকায়, ওইদিকে দৌড়তে আবার এই বাড়ির কিনার যায় এসে এই ঘরটা ভাঙছে, ভাঙ্গা পরে আবার নিচে গিয়ে ওই ঘর একটা ভাঙছিল। কয়টা হাতি এসেছিল দেখছেন? আর দল আসলো আর অন্য সাইডে ওই সাইডে। আচ্ছা, তো এখন এলাকাবাসী হিসেবে কি চাইতেছেন? আমার তো চাইতেছি, মনে করেন যে ঘর দুয়ার ভাঙছে কিছু ক্ষতিপূরণ দিলে ভালো হইলো। এর মধ্যে কারেন্টের লাগিও মরছে অসহায় মানুষটা, পরশুদিন মারা গেছে কারেন্টের লাগিয়া। ওখানে তারা এমনি অসুস্থ, আরো কষ্ট মিটি ঘরও ভাঙছে, তাহলে তারা তো চলতে কষ্ট হইব। 2টা বাচ্চাও আছে, এর আগে 2বার ভাঙছে এই ঘরটাই, 1 টাকা পাইছি না, দিচ্ছি কইতাছে, দিছে না। কি নাম আপনার? আমার নাম কিশোর ভৌমিক। তেলেমুরা নিশিমি হিরণমণি ককথুম চিনি খরাং। Strangsalti pura TR0388777 marini khungsa bike mar khungna hal patimung ko klayoi shagodukho mangkha khorognoi patimung ni yagora shagodukho manai khorognoi nono bishalgor shakhamnagot langoi thangkha fire service ni adongrok patimung bishalgor thanani jorilamni puran bari amsayo
Hai no hai Srang Shal Tripura Udaipur ni simi Agartala bukhak phaimani lamao Chorelamni Puranbari Amsayo TR 03H8777 marini khungsa bike markhung lahar patim goklayoi Shagodu khumangkha khorognoi patimungni yagulo shagodu khumane khorognoi nono bishal gor shakhamnagot langoi thangkha fair service ni adong rok shagodu khumanai rok ungkha Topon Sutrodor te Babul Sutrodor পুরানবাড়ি এখানে যে দরকারটা আছে এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তো বাইকটা অসচেতনমূলক সামনে যে আরেকটা বাইক মানে ক্রস করে গেছে আর কন্ট্রোলিং একটা করছে না প্রচণ্ড বেগে বুঝতে লেগে আছে কজন আহত হয়েছে আর দুজন ইঞ্জুরি হয়েছে আর আমরা বিশালগড় হসপিটালে দুইজন ইঞ্জুরি হয়েছে না কই দিয়েছেন আপনারা আমরা বিশালগড় গভর্নমেন্ট তাদের নাম কিটা একজন নাম তপন সূত্রধর আরেকজন নাম হলো বাবুল চক্রবর্তী বাড়ি হলো উদয়পুর রাজারবাগ Bureau Report Chini Khorang Lai thangnai 4th July sal mariwo Telemorani Manik Bazar Amsayo tuyo kulugoi thuinai Khorongni Sarai Nogo Thangka Hakotorni Montri Pratima Bhumi Nukhungni Borok Rongno Kha Khamani Yafarkha Montri Pratima Bhumi Abo haikina tuyo kulugoi thuinai Sarai Rongni Nukhungni Borok Rongno Hapangni Bukhak tui Chuba Churu Jangnai hine Kok Rekha Hakotorni Montri Pratima Bhumi 7 তারিখে জুলাই মাসে আমাদের মানিকপুরের দুজন শিশু মেয়ে শিশু জলে পড়ে তাদের মৃত্যু হয় বাইরে ছিলাম যে কোনো মৃত্যু আমাদেরকে দুঃখ দেয় এবং ছোট শিশু দুটো একসঙ্গে মারা গেছেন তো তার জন্য তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য এসেছি একজন হচ্ছে বিকাশ সুপিনী ওনার মেয়ে আরেকজন হচ্ছে দ্বারিকা দেববর্মা দুজনে মানে মামা তো পিস্তত বোন আর একজন তো মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন দুজনের দুর্ঘটনা এটা দুঃখের বিষয় অত্যন্ত তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো আমাদের নেই কিন্তু পাশে দাঁড়ানোর যে একটা ক্ষুদ্র প্রয়াস সেটা আমরা করছি এবং আমাদের সরকারের সিস্টেম রয়েছে SDRF থেকে একটা আর্থিক অনুদান তাদেরকে দেওয়া হয় এবং আজকের মধ্যে তারা এই আর্থিক অনুদানটা আমরা আশা করছি SDM সাহেব রয়েছেন উনি বলেছেন যে আজকের মাধ্যমে তারা 4 লাখ করে যেটা SDRF থেকে দেওয়া হবে দুইটা পরিবারকে তাদের অ্যাকাউন্টে আজকে আসবে এবং সমস্ত পাড়া তাদের সাথে রয়েছে এবং আগামী দিন যাতে এই ধরনের দুর্ঘটনা না হয় আমরা সবাই নিজেদের সন্তানদের প্রতি যত্নবান হওয়া এবং নজর রাখা সবাই খোঁজখবর রাখবেন সেটাই প্রত্যাশা করি ছোট দুটো ফুলের মতো শিশুর আত্মার সদ্গতির কামনা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে মা বাবা যারা তারা আত্মীয় পরিজন রয়েছেন ভগবান তাদেরকে শক্তি দেবেন এই কষ্ট থেকে ওনারা উদ্ধার হওয়ার জন্য ভগবান তাদেরকে শক্তি তো কেটে ভগবানের কাছে প্রার্থনা Telemorani Simi Hironmoni Kokthum Chini Khorang Tini ni koktoma ashuk jora tuino teibo haste hayongte ha kotor ni koktoma shaimana ni bagai joya wei nai tongdi Chini Khorang